পাকিস্তানের হান্নাই এবং পঞ্চগড় জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা, বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি BLA। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমেরিকায় ফের আংশিক শাটডাউন। শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়নি চলতি বছরের বাজেট। আংশিকভাবে অচল আমেরিকা ট্রাম্প প্রশাসন। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আর এখন নজর রাখবো জেলার খবরে। আর জেলা মানেই জি 24 ঘন্টা। হুমকি পাল্টা হুমকিতে উত্তপ্ত পূর্ব বর্ধমানের রাজনীতি। গত শনিবার বর্ধমানের বড়নীলপুরে বিজেপির সভা থেকে তৃণমূলকে নিশানা করা হয়। পাল্টা শুক্রবার একই জায়গায় সভা করে বিজেপিকে হুঁশিয়ারি তৃণমূল নেতৃত্বের। বিজেপির লোকেরা বাড়িতে প্রচারে গেলে তাদের ধরে রেখে প্রশ্ন করতে হবে কেন বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। জবাব পেলে তবেই ছাড়া হবে। সভামঞ্চ থেকে এমনই নিদান বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের। পাল্টা বিজেপির দাবি সনাতনীরা জোট বাঁধছে, তাই ভয় পেয়ে হুমকি দিচ্ছে তৃণমূল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে DNA ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনার হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন ক্ষতি দেখছে পুলিশ।
সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই, জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা, তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন ট্রাসি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশে বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুর জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি বিএলএ। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আজ কেন্দ্রীয় বাজেট, টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে ট্রেন, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়ায় নির্মলার বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট, মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি হবে? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। ছবি সাক্ষাৎ শনিবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার। আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়েও কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকা নিয়েও প্রশ্ন। এবার বিজেপির ভোট শেয়ার 50%-এর উপর চলে যাবে। আত্মবিশ্বাসী শাহ। 26 সাল তৃণমূলকে বাই বাই বলার বছর। ব্যারাকপুর থেকে হুঙ্কার অমিত শাহের, হারাতে পারবে না কেউ, পাল্টা অভিষেকের। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক। এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, জি 24 ঘন্টার সকলকে স্বাগত জানাই। জাকলবল স্টুডিও থেকে সৌমি রয়েছে আপনাদের সঙ্গে। ননস্টপ 9টায় শুরুতেই যে খবরের সকলের নজর, বাজেট। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জেলার বাজেট আপডেট নেব, সঙ্গে রয়েছেন সরাসরি মুর্শিদাবাদ থেকে অয়ন ঘোষাল। সুপ্রভাত, নমস্কার। জি 24 ঘন্টায় সকাল 9টায় বড় খবর নিয়ে আপনাদের সঙ্গে বহরমপুর গোড়াবাজার থেকে রয়েছে আমি অয়ন। আজকে বাজেট, একটা বাজেট যেটা এই দেশের একজন কোটিপতি নাগরিক থেকে শুরু করে একজন দিন আনা দিন খাওয়া মানুষ প্রত্যেককে কোনো না কোনোভাবে এফেক্ট করে। আমি অন্য প্রসঙ্গে যাব, আমি আমাদের বাকি যারা সহকর্মীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। আজকে সব থেকে যে বড় বড় খবর, এই প্রত্যেকটা খবরের হাল হকিকত আমরা তাদের থেকে জানবো। তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে যারা গোড়াবাজার থেকে রয়েছেন, আমি এখানে দেখাই যাচ্ছে বুবাই টি স্টল, চায়ের দোকান, শহীদ সূর্য সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এখানে যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা প্রত্যেকে রোজগার করেন, তারা প্রত্যেকে ট্যাক্স দেন। সেই ট্যাক্সের টাকাতে ডেভেলপমেন্ট হয় কি হয় না এটা আমাদের অনেকেরই জানা নেই। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যিনি নভেম্বরের জন্য আজ সাধারণ আর্থিক বাজেট পেশ করবেন, এই প্রথম আমরা জানি যে রবিবার ছুটির দিন, কিন্তু সেই দিনও টেনশন মুক্ত থাকছে না আপামর ভারতবাসী। তার কারণ কোন দাম বাড়বে, কোন দাম কমবে, করের বোঝা কমবে না বাড়বে, এই টেনশনটাই কিন্তু রবিবাসরীয় সকালের যে অ্যাবসলিউট রিল্যাক্সেশন, সেটাতে কোথাও ভাটা পড়েছে। আমি জানতে চাইবো আপনার কাছে কি প্রত্যাশা আপনার কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে? আমরা অর্থমন্ত্রীর কাছে
প্রত্যাশা করি যাতে মধ্যবিত্ত মানুষের উপকার হয়, কি ধরনের উপকার? যাতে ট্যাক্স কম দেওয়া হয়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে ট্যাক্স উঠিয়ে নেওয়া হয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম এটা কি আপনাকে কোথাও না কোথাও আমাদের সবাইকেই চিন্তায় ফেলে? কারণ আগে আমরা বাজারে যত টাকা দিয়ে যতটা বাজার করতে পারতাম এখন তো পারছি না, এটা তো এখন দিনের আলোর মতো পরিষ্কার। কেন্দ্রীয় বাজেটে এই জিনিসপত্রের দাম কমার কোনো সুরাহা পাবেন বলে আপনি মনে করেন? আমি মনে করছি এবার হয়তো কিছুটা সুরাহা পাবো, কারণ অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সেটা একটা রেস চলছে, সেইটা যেন টান পড়ে। দেখি আরো কিছু মানুষের সাথে কথা বলি, তার কারণ 5টি রাজ্যে নির্বাচন রয়েছে। এই নির্বাচনের ওপর অনেকাংশে নির্ভর করে বাজেটে মধ্যবিত্তের কর ছাড়, বাজেটে বিশেষ কিছু সুযোগ সুবিধা। এবার কি হতে চলেছে সেটা তো সকাল 11টায় জানা যাবে। তার আগে আমরা আরো কিছু মানুষের সঙ্গে কথা বলি। আমি একটু আপনার সাথে কথা বলি। নির্মলা সীতারামনের নবম কেন্দ্রীয় আর্থিক বাজেট, কি আশা একজন মধ্যবিত্ত মানুষ হিসেবে, আপনি কি প্রত্যাশা করেন? সিনিয়র সিটিজেনদের একটু ছাড় দেখ কোনি, ওষুধের দাম, রেলওয়ে টিকিটের দাম, বিমানের 131টা জীবনদায়ী ওষুধের দাম সেটা তো আগের থেকে অনেকটা কমানো হয়েছে। স্বাস্থ্য বিমাকে ইতিমধ্যেই জিএসটির আওতার বাইরে নিয়ে যাওয়া হয়েছে। কিছু কিছু বেনিফিট তো পেয়েছেন, আর কি কিছু? এইটাই ব্যাস, আর কিছু। নীলাঞ্জনার কাছে একটু যাব, আমার সহকর্মী। এই মুহূর্তে নীলাঞ্জনা, তুমি যদি একটু পয়েন্টার বলে, আজকে আমরা যে আর্থিক সমীক্ষা রিপোর্টটা পেয়েছিলাম এই 2025-26 আর্থিক বছরে, সেই রিপোর্টে কি কি এমন ফিচার রয়েছে যেগুলো আজকে বাজেটে রিফ্লেক্ট হলে সত্যিই মধ্যবিত্তের একটু সুরাহা হবে? তুমি যদি আমাদের দর্শকদের একটু বুঝিয়ে পয়েন্টার করে করে বলো। একদমই অয়ন, সেক্ষেত্রে আমরা জানি যে প্রধানমন্ত্রী যেটা বলেছিলেন যে নেক্সট জেনারেশন রিফর্মের কথা বলছেন। তিনি বলছেন রিফর্ম এক্সপ্রেসে চড়েছি, ভারতের যে অর্থনীতি বিশ্বের দরবারে সেটা আরও প্রতিযোগী হবে, শক্তিশালী হবে। এই সমস্ত বক্তব্য কি বাজেটে কতটা প্রতিফলিত হবে সেদিকে আমাদের নজর তো থাকছে। তার আগে আমি যদি একটুখানি দেখাই যে কি কি চ্যালেঞ্জ হতে পারে বাজেট থেকে, কি কি প্রত্যাশা, এবং বাংলার জন্য 2025-এর দিকে যদি নজর রাখা যায় কি পেয়েছে কি পাইনি সেই হিসাবটাও একবার দেখে নিই 2026-এর বাজেট পেশের আগে। আমি প্রথমেই দেখাই যে বাজেটের চ্যালেঞ্জ সেক্ষেত্রে ঠিক কি থাকছে। বাজেটের চ্যালেঞ্জের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে কিন্তু পরিকাঠামো খাতে ব্যয়, এই বিষয়টা কিন্তু নজরে রাখতে হবে। পরিকাঠামো খাতে ব্যয়, কর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটা থেকে এক্সপেকটেশন থাকে, সাধারণ এক্সপেকটেশন থাকে যে কর্মসংস্থান, যেখানে আমরা বেকারত্ব নিয়ে বারবার করে এই ইস্যুগুলো যখন সামনে আসে, কর্মসংস্থানে কতটা জোর দেওয়া হলো বা কর্মসংস্থানের জন্য কি করা হচ্ছে, বাজেটে কি বরাদ্দ থাকছে, এরই পাশাপাশি আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, এগুলো কিন্তু চ্যালেঞ্জ। মনে রাখতে হবে যে আর্থিক বৃদ্ধিও যাতে ঠিক থাকে সেই বিষয়টাও কিন্তু ধরে রাখা এবং সেটা মাথায় রেখে বাজেট পেশ করা, এটা একটা চ্যালেঞ্জ থাকছে। এরই পাশাপাশি রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ, অর্থাৎ রাজকোষের ঘাটতি নিয়ন্ত্রণ করেই কিন্তু যেখানে যেই খাতে বরাদ্দ সেই খাতে বরাদ্দ, এই রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণের বিষয়টা মাথায় রেখেই করতে হবে। এটা তো গেল চ্যালেঞ্জের কথা। এবার যদি আমরা প্রত্যাশার কথা বলি, সাধারণ মানুষের সঙ্গে অয়ন তুমি কথা বলছিলে, সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা চাইছেন যে তারা যাতে সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন, তাদের যাতে কিছুটা সাশ্রয় হয়, তাদের হাতে যাতে টাকা থাকে, সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান প্রথমেই বলছিলাম। তাহলে প্রত্যাশা কি থাকছে, আমরা যদি একটু প্রত্যাশার দিকেও এবার একটু নজর রাখি যে এই বাজেট থেকে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা এই বাজেট থেকে কি থাকছে। খুব স্বাভাবিকভাবেই প্রথম প্রত্যাশা যেটা থাকছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম, এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কিন্তু লাগাম দিতে হবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের থাকে। কারণ যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে এবং এই মূল্য বৃদ্ধির বিষয়টা নিয়ে সাধারণ মানুষ খুব স্বাভাবিকভাবেই জেরবার, তাহলে জিনিসপত্রের দাম যদি কম হয়, আমরা একদম পাওয়ার পয়েন্টে বুঝতে পারছি যে সাধারণ মানুষ তাদের প্রত্যাশাটা কোন কোন জায়গায়, এবং আর্থিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী সেই প্রত্যাশা কতটা পূরণ হতে পারে অথবা কতটা পূরণ হওয়া এই মুহূর্তে কার্যত অসম্ভব, সেটা মোটের ওপর আমরা একদম পাই চার্টের মাধ্যমে বুঝলাম। সাধারণ মানুষ যাদের কথা ভেবে এবারের আর্থিক বাজেট পেশ হতে চলেছে বলে মনে করা হচ্ছে, কারণ ওই যে বললাম 5 রাজ্যে বিধানসভা নির্বাচন, সেক্ষেত্রে সাধারণ মানুষ তাদের সঙ্গে আমাদের একেবারে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার প্রতিনিধিরা রয়েছেন। নারায়ণ সিংহ রায় আমার শিলিগুড়ির সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, বাসুদেব চট্টোপাধ্যায় আমার আসানসোলের সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, এবং দেবাঞ্জন বন্দ্যোপাধ্যায় আমার সহকর্মী
হাওড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এই তিনজনের কাছে পরপর যাব, কারণ তাদের সঙ্গে রয়েছে জনতা জনার্দন, যাদের কথা মাথায় রেখেই প্রত্যেক বছর ভারতবর্ষের সংসদে পেশ হয় কেন্দ্রীয় আর্থিক সাধারণ বাজেট। নারায়ণ, তোমার সঙ্গে যারা রয়েছেন তারা আজকে কি প্রত্যাশা করছেন নির্মলা সীতারামনের নবম বাজেটকে কেন্দ্র করে? একেবারে অয়নদা, দেখো তুমি একটু আগে যেটা বলছিলা যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি, সাধারণ মধ্যবিত্তরা তারা কি চাইছে, তার পাশাপাশি কিছু ক্ষেত্রে যেমন ওষুধ থেকে শুরু করে কিছু ক্ষেত্রে যদিও দ্রব্যমূল্য অনেকটাই কিছুটা কমেছে, কিন্তু তার পাশাপাশি দৈনন্দিন যে জিনিস, তার পাশাপাশি সাধারণ শহরবাসী যারা মধ্যবিত্ত তারা কি চাইছে। আমি সরাসরি এই মুহূর্তে রয়েছি চায়ের থেকে। তুমি জানো টিম্বার ট্যুরিজম এই উত্তরবঙ্গে ভরা, এবং সেই চায়ের দোকানে আমরা কারণ চায়ের দোকানে এই রয়েছি, এখানে চা ভরপুর উত্তরবঙ্গে, কিন্তু চায়ের দাম কি কমেছে, তার পাশাপাশি যে টিম্বার তার দাম কি কমেছে, বা দ্রব্যমূল্য বৃদ্ধিতে এবারের বাজেটে কি হতে চলেছে বা কি প্রত্যাশা মধ্যবিত্তর। আমি সরাসরি কথা বলবো। মনোজদা, একটু আগেই বলছিলাম তুমি কিছু শিলিগুড়ির বিষয় নিয়েই বলছিলে যে কেন্দ্রীয় সরকার বহুবার বলেছে, যেমন শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম শহরবাসী এবং উত্তরবঙ্গবাসীর বহুদিন থেকে একটা তাদের আবেগ, সেটা হওয়া দরকার, সেটাকে আরো বৃহত্তর এখানে ইন্টারন্যাশনাল ক্রিকেট হওয়া দরকার। এটা নিয়ে একটু কথা বলুন না। আমি একটা মঞ্চে মাননীয় এমপির সাথে ছিলাম, তো এমপি বলেছিল যদি রাজ্য সরকার জমি দেয় তাহলে আমি সেন্ট্রাল থেকে টাকা অ্যালটমেন্ট করব। আমি আশা করব এই বাজেটে উনি টাকাটাকে স্যাংশন করে নিয়ে আসে। আমি নর্থ বেঙ্গলবাসী হিসাবে একটাই বড় স্টেডিয়াম কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম, নিজেকে লজ্জিত মনে হয় যে স্টেডিয়ামটার জীর্ণদশা হয়েছে। আপনি নিজে ওই মাঠে যান, দৌড়াদৌড়ি করেন, দেখছেন যে মাঠটার কি অবস্থা। উত্তরবঙ্গবাসী আমি মনে করি যে এখন সরকার আছে তাকে দুহাত দিলে আশীর্বাদ দিয়েছে, তো কেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আশা করবো না যে রাজ্য সরকারের সাথে মিলে শিলিগুড়ি শহরে একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হবে, যেখানে মমতা ব্যানার্জি একটা জমি অলরেডি অ্যালটমেন্ট করে দিয়েছে। ঠিক ঠিক, একেবারে ঠিক। নারায়ণ, সত্যি তো উনি তো বলছেন উনি দুহাত তুলে আশীর্বাদ দিয়েছেন, এবং উত্তরবঙ্গে আমরা দেখেছি কেন্দ্রে যে দল যার হাতে শাসনভার থাকে তারাই বরাবর উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকাতে নির্বাচনে ছড়ি ঘোরায়। কিন্তু সেই অর্থে যখন কেন্দ্রে আবারও সেই দলের সরকার গঠন হয়, তখন উত্তরবঙ্গের ওই পার্বত্য এলাকার মানুষগুলো যে ভোট, সেই ভোট দান সেটাকে জাস্টিফাই করতে পারেন কি? এটা একটা বড় প্রশ্ন। আমি একেবারে দক্ষিণবঙ্গে শিল্পাঞ্চলে নেমে আসব। শিল্পাঞ্চল আসানসোল, সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী বাসুদেব চট্টোপাধ্যায়। শিল্পাঞ্চলে এই মুহূর্তে শিল্পের অবস্থা বেশ খারাপ। শিল্পাঞ্চলের মানুষের হাতেও কাজ নেই, তাদেরকেও একেবারে লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড বিহারে চলে যেতে হচ্ছে কাজের সন্ধানে। বাসুদেব, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তোমার সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন থাকবে যে তারা আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেটকে কেন্দ্র করে ঠিক কতটা আশাবাদী এবং কি তাদের প্রত্যাশা? দেখো, আমরা আসানসোলের যে বিএনআর মোড় স্টেট ব্যাংকের সামনে চা দোকানের সামনে রয়েছে, এবং আমাদের সঙ্গে রয়েছে ইনি হচ্ছেন কলিয়ারির শ্রমিক এবং কলিয়ারিতে চাকরি করেন, ব্যাংকের শ্রমিক যারা এখানে ব্যাংকে কাজ করেন, ইনকাম ট্যাক্সের আইনজীবী, সকলেই আছে। আমরা একটু জেনে নেবার চেষ্টা করব। দিদি, এই যে কলিয়ারি, এখানে তো শিল্পনগরী, আসানসোল শিল্পনগরী, এখানে কলিয়ারি আছে, ইস্পাত কারখানা আছে, বা এখানে কি অবস্থা, কি চাইছে এখন? কলিয়ারি এটা হচ্ছে একটা মহারত্ন কোম্পানি, কোল ইন্ডিয়া বলে, কিন্তু এখন মহারত্ন নয়। এখন শ্রমিকদের মায়না দিতে পারছে না ঠিকঠাক করে টাইমে, শ্রমিকদের সানডে কেটে দেওয়া হচ্ছে। এই সব মুনাফা লুটিয়ে নিয়ে এরা একটা প্রাইভেট করার একটা চক্রান্ত নিচ্ছে, তার সঙ্গে ম্যানেজমেন্ট জড়িয়ে আছে। ম্যানেজমেন্ট একসাথে জড়িয়ে এটা কি করছে না, এটা বলছে এটাকে আমরা প্রাইভেট করব, তার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমার মনে হয় এইটা সমস্ত পিএসসিকে যদি প্রাইভেট করে দেওয়া হয় তাহলে আজকে দেশের অবস্থা কি হবে। আমরা একটু জেনে নেবো যে আইনজীবী হিসাবে যে কি বলবেন এই যে শিল্পনগরী আসানসোল, শিল্পের এই অবস্থা। হ্যাঁ, হ্যালো। আমরা মোটামুটি ভালো নেই, জনগণ ভালো নেই। কারণ হচ্ছে যা বাজেট আসে যায়, কিন্তু আমাদের উপর ইফেক্ট এমন পড়ে যে আমরা মধ্যবিত্তরা আস্তে আস্তে গরিব হচ্ছি, এবং এইভাবে চললে বাজেটের কোনো চাম থাকছে না। ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা গত বছরে বাড়িয়েছে, কিন্তু অনেক ডিডাকশন ওরা অফ করে দিয়েছে, যেটা আমরা চাইনি। কি
বাসুদেব, আমরা বুঝতে পারছি তুমি সমাজের ভিন্ন ভিন্ন পেশার মানুষ, তাদের প্রত্যেককে ধরে ধরে তাদের কি কি প্রাপ্তি অপ্রাপ্তি সেটা বোঝার চেষ্টা করলে এবার কলকাতা শহরের বৃহত্তম ডেইলি প্যাসেঞ্জার গেটওয়ে শিয়ালদহ স্টেশন, এই শিয়ালদহ স্টেশন থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী দেবাঞ্জনের কাছে আমার একটাই জিজ্ঞাসা, দেবাঞ্জন, যারা প্রতিদিন কলকাতায় আসেন, কাজ করেন এবং ফিরে যান, তারা আজকে এই বাজেটকে কেন্দ্র করে কি বলছেন, কি তাদের আশা প্রত্যাশা, এবং বিগত এই বছরগুলোতে তাদের কি কোথাও না কোথাও আশা ভঙ্গ হয়েছে নাকি তারা এখনো আশাবাদী? দেবাঞ্জন। একদমই অয়ন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনে এবং তুমি দেখতে পাচ্ছ ছুটির দিনেও কিন্তু এখনও নিত্যযাত্রীদের তাদের যাতায়াত রয়েছে এবং তারই মাঝে আমরা কথা বলে নেব যে নিত্যযাত্রীরা রয়েছেন। তুমি যে কথা বলছিলে যে তাদের প্রত্যাশা কি, এবারের যে বাজেট, আজকে যে বাজেট পেশ হবে সেই বাজেট নিয়ে আপনার প্রত্যাশা কি? আপনার কি প্রত্যাশা এর আগে ধাক্কা খেয়েছিল নাকি এরপরেও আপনি নতুন কিছু আশা করছেন? নতুন কিছু আশা বলতে আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই, আজকের ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা ব্যাহত ঘটছে। তার মধ্যে প্রথম আমি বলতে চাই যে সোনার উপর দাম এতভাবে বেড়ে চলেছে, বাজেটের মধ্যে দিয়ে এই সোনার উপর দাম যদি কমাতে পারে সরকার, আমরা সাধারণ মানুষ সরকারের কাছে তার জন্য কৃতজ্ঞতা বোধ করব। 2 নম্বর হচ্ছে গ্যাসের দাম যেভাবে বেড়েছে, আজকের গরিব ঘরের মানুষ মহিলারা তারা গ্যাসে রান্না করতে পারছে না, সেই পুরানো দিনে ফিরে আসছে, কাঠ জ্বালানি আবার রান্না করতে শুরু করেছে। তাই ভারতবর্ষের সরকারের কাছে আমি আবেদন করব যাতে গ্যাসের দাম যাতে কমায়, তার জন্য আমরা সাধারণ মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। অর্থাৎ অয়ন, তুমি বুঝতে পারছো যে এখানে কিন্তু সোনার উপর দাম কমানোর পাশাপাশি গ্যাসের অন্যান্য মূল্যবৃদ্ধি সেগুলো নিয়ে কিন্তু মানুষের একটা আজ এখনই প্রত্যাশা রয়েছে। আমি একজন মহিলা যাত্রী আসছেন, আমি তার থেকে জেনে নেব, দিদি আজকে বাজেট পেশ হবে এবং সেই বাজেটে আপনার প্রত্যাশা কি? আপনি হেসেল চামলান, আজকের বাজেটে আপনার প্রত্যাশা কি? গ্যাসের দাম কমাতে বলছে মানুষ। হ্যাঁ, সে তো অবশ্যই কমানো দরকার। আমি এখানে কি ক্যামেরার সামনে আসবো? আচ্ছা, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমি আরও একজন মহিলাকে দেখতে পাচ্ছি, আপনার প্রত্যাশা কি বাজেটে? যে গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়, মেয়েদের রান্না করা, এই যে সারাদিন বা সোনা রূপো, এর জন্য আমরা সবসময় মেয়ে যাদের গরিব ঘরের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে দামটা কমিয়ে দিক। অর্থাৎ অয়ন, বুঝতে পারছো যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল মঞ্চে মিছিলে যে স্লোগান তুলছে, সেটাও কিন্তু আজকে বাজেটের আগে জনগণের তার সুর, জনগণের রিংটোন, তারা কিন্তু সরকারের কাছে তারা কিন্তু যাতে দ্রব্যমূল্যর যাতে বৃদ্ধি না হয়, পকেটের স্বাস্থ্যের সঙ্গে নিত্যদ্রব্য যেগুলো আছে সেগুলো সামঞ্জস্য রেখে কিনতে পারেন, সেই প্রত্যাশাই কিন্তু সাধারণ মানুষের মধ্যে শিয়ালদা স্টেশন ঘুরে দেখতে পাওয়া যাচ্ছে। একেবারেই দেবাঞ্জন, একেবারেই, কারণ শিয়ালদা স্টেশন এমন একটা লোকেশন, এমন একটা ডেস্টিনেশন যে একেবারে যারা খেটে খাওয়া মানুষ তাদের প্রত্যেকের যদি পালস বুঝতে হয় তাহলে শিয়ালদা স্টেশন চলে যেতে হয়। কারণ এই মুহূর্তে আমরা যে বাজেটের দিকে তাকিয়ে রয়েছি সেটা তো মূলত মধ্যবিত্ত মানুষের কথা ভেবে, তার মধ্যে আসছে ভোট, অতএব ভোটের সঙ্গে মানুষের এই চাহিদা, এর সামঞ্জস্য কিভাবে রাখতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, আমরা আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব। কতটা এগোলো বাজেট পেশের কাজ, নির্মলা সীতারামন আজকে ঠিক কোন বেশভূষাতে আসছেন সংসদে, এবং তার আগে তিনি ঢোকার আগে যে একটা ফটোশ্যুট হয় যেখানে প্রচুর ফাইল তার পায়ের কাছে পড়ে থাকে, যার উপর নির্ভর করে একটা গোটা দেশের, একটা গোটা বছরের অর্থনৈতিক ভাগ্য। রাজীব চক্রবর্তী আমার সহকর্মী একেবারে সরাসরি যেখানে বাজেট পেশ হবে সেখানেই রয়েছেন। আমি রাজীব, তোমার কাছে জানতে চাইবো যে ইতিমধ্যেই আমরা দেখেছি আর্থিক সমীক্ষার রিপোর্ট, সেখানে একটা সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে যে নিত্য প্রয়োজনীয় জিনিস তার মূল্য বৃদ্ধি ঠেকাতে এবার কিছু কিছু মাস্টার প্ল্যান, কিছু কিছু সিদ্ধান্ত ঘোষণা করতে পারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই অবস্থায় তোমার কাছে আমার প্রশ্ন, বাজেট পেশের প্রস্তুতি কতদূর, কি তোড়জোড় দেখছো তুমি সেখানে? দেখো, একদম আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পার্লামেন্ট যে বিল্ডিং, পার্লামেন্ট ভবন, সংসদ ভবন, তার ঠিক সামনে।
এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই মুহূর্তে অর্থমন্ত্রক থেকে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে তিনি অনুমতি নেবেন, এটি একটি প্রথামাফিক বিষয়। তিনি অনুমতি নেওয়ার পর সেখান থেকে এসে সংসদ ভবনে ঠিক 10টা নাগাদ তিনি এসে পৌঁছবেন। তারপর 10:15 শুরু হবে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক এবং সেই মন্ত্রিসভার বৈঠকে এই বাজেটকে ছাড়পত্র দেওয়া হবে। এগুলি সবই একেবারে নিয়ম, এগুলি সবই প্রথা। কিন্তু যে বিষয়টা তুমি বলছিলে খুব গুরুত্বপূর্ণ, যে এবারের বাজেট কি হবে, তার কারণ দেখো গত বছর আয়করে একটা বিস্তর ছাড় দেওয়া হয়েছে সাধারণ মানুষের জন্য। যে নতুন রিজিম তাতে একেবারে 12.5 লক্ষ পর্যন্ত রোজগারে ছাড় দেওয়া হয়েছে। এবার তাহলে কি, এই প্রশ্নগুলি সাধারণ মানুষের মনে ঘোরাফেরা করছে। এবার কেন্দ্রীয় স্তরে অর্থাৎ যে জাতীয় স্তরে কোনো নির্বাচন নেই, লোকসভা নির্বাচন নেই, তাহলে নির্বাচন নেই যখন, তাহলে কেন্দ্রীয় সরকার কোন কোন বিষয়গুলিতে নজর রাখবে? গতবার বাজেটে আমরা দেখেছিলাম বিহারকে ঢেলে দেওয়া হয়েছিল। বাংলা, যখন পশ্চিমবঙ্গ সরকার বারবার তারা বঞ্চনার অভিযোগ করেন, এবার বাংলায় নির্বাচন রয়েছেন, আরও কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, তার আগে কি বাংলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে? বাংলার জন্য বিশেষ কোনো প্রকল্প ঘোষণা করা হবে? সেদিকে নজর থাকছে। কিন্তু সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি তা হলো এবার বাজেট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করবেন 2047কে সামনে রেখে। 2047 আমাদের দেশের স্বাধীনতার 100 বছর। তার আগে দেশ গঠন করার জন্য যে সিদ্ধান্তগুলি সংস্কার থাকবে, অর্থাৎ কিছু একেবারে কিছু কড়া সিদ্ধান্ত থাকতে পারে, আবার ভোটমুখী বাজেটও করতে হবে। এই দুইয়ের মধ্যে ভারসাম্য কিন্তু কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে রাখতে হবে। তিনি নবমবার বাজেট পেশ করতে চলেছেন। তিনি সেই ব্রিফকেসে বাজেট পেশ করার যে সিস্টেম তাকে বন্ধ করে বই খাতা চালু করেছিলেন। তারপর সেখান থেকে তিনি ডিজিটাল ট্যাবের মাধ্যমে বাজেট পেশ করতেন। সাম্যের খেলা, একেবারে যেন সরু একটা দড়ি, সেই দড়ির এক পাশে রয়েছে দেশের দারিদ্র, দেশের জিডিপি, তার সঙ্গে এক পাশে রয়েছে দেশের আর্থিক উন্নয়ন, তার সঙ্গে রয়েছে জিএসটি, কর কাঠামো, সবকিছু মিলে একটা কঠিন কাজ, যে কাজটা বিগত 8 বছর ধরে করে আসছেন নির্মলা সীতারামন। কারুর প্রত্যাশা পূরণ তিনি করতে পেরেছেন, কারুর পারেননি। আমরা বরঞ্চ একটু কয়েকটা রাজনৈতিক প্রতিক্রিয়া শুনিনি নির্মলা সীতারামনের এর আগের 8টি বাজেট এবং আজ পেশ হতে চলা নবম বাজেট ঘিরে কি বলছে রাজনৈতিক মহল, কিভাবে চলছে রাজনীতির তরজা, শুনুন। আমাদের কোনো এক্সপেকটেশন নেই, এক্সপেকটেশনের কিছু নেই। আমরা দেখব কালকে কি আছে, কালকে কি করবেন কি না করবেন সে দেখব আমরা। তবে অনেক সময় দেখেছি যে বাজেট হয়, অ্যালটমেন্ট হয়, কিন্তু রিলিজ হয় না টাকা। সেরকম যেন না হয় এটাই বলছি। পশ্চিমবঙ্গ তো অলরেডি 12টা ট্রেন পেয়ে গেছে, নিশ্চয়ই পশ্চিমবাংলার লোক পাবে, কারণ পশ্চিমবাংলায় প্রায় 10.5-11 কোটি মানুষ থাকেন, তারা তো ভারতের বাইরে নয়। এখানকার সরকার করুক না করুক, কেন্দ্র সরকার তাদের জন্য করবেই। আর গরিব কল্যাণকারী যোজনার লাভ, তার 81 কোটি মানুষ রেশন পাচ্ছেন, অন্যান্য সুবিধা পাচ্ছেন। তো সেটা ঠিকঠাক পৌঁছচ্ছে কিনা, যেগুলো পৌঁছয়নি সেটাকে শুধরানোর চেষ্টা হবে। দেশের অর্থনীতি এগোচ্ছে, মানুষের কাছে ক্রয় ক্ষমতা বাড়ছে, আর বিজনেসম্যানদের লাভও হচ্ছে। এবার হচ্ছে বাজেট। অর্থনীতিবিদরা কি বলছেন আমরা একটু শুনবো। গ্লোবাল কোম্পানি আমাদের এখানে এসে ডেটা সেন্টার এবং সেমিকন্ডাক্টর এবং চিপস তৈরির যে একটা নতুন ওয়েব এসছে, সেইটাকে সামনে রেখে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড, চিপস ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড কিছু অ্যানাউন্সমেন্ট হয়তো থাকবে। ইলেকট্রিক ভেহিকেল রিলেটেড চার্জিং পয়েন্ট বা ব্যাটারি রিলেটেড কিছু সোর্স সেগুলো থাকতে পারে। সিনিয়র সিটিজেনদের কোভিডের পরে যে কনসেশনটা উঠে গেছিলো সেটা আবার হয়তো ফিরে আসতে পারে। কোনো জনমোহিনী বাজেট বা চমকদার বাজেট হবে বলে আমার মনে হয় না। ইট উইল বি রিফর্ম ওরিয়েন্টেড মিক্স বাজেট হবে বলেই আমার ধারণা। গত বছরের বাজেটে যেমন চাহিদার উপর জোর দেওয়া হয়েছিল, চাহিদা বাড়ানোর ওপর, এবছরের বাজেটে আমি আশা করব যোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হোক। অর্থাৎ যোগান যদি বাড়ে তাহলেই এই যে বর্ধিত চাহিদা এটা পূরণ করা সম্ভব হবে এবং একই সঙ্গে আমাদের রপ্তানির বাজারেও আমরা বিক্রি করতে পারবো।
আমরা একটা সংঘাতের বাতাবরণের আবহ ইতিমধ্যেই তৈরি হতে দেখছিলাম, কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যবে থেকে এসআইআর হবে কথাটা ঘোষণা হয়েছে, ঠিক তবে থেকেই রাজ্যের শাসক দলের সঙ্গে নির্বাচন কমিশন এবং তার সঙ্গে জড়িয়ে পড়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তারপর অবশেষে সেখানে প্রবেশ ঘটেছে কংগ্রেসের, তারপর সেখানে বামফ্রন্ট। এসআইআর নিয়ে এই রাজ্যে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্ক ইতিমধ্যেই এসআইআর হয়ে যাওয়া রাজ্যগুলোর কোথাও আর হয়নি। এই অবস্থায় দাঁড়িয়ে এই সংঘাতের মধ্যে নতুন মাত্রা চড়তে চলেছে, কারণ আজ তৃণমূল সুপ্রিমো এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উড়ে যাচ্ছেন দিল্লি। আগামীকাল অর্থাৎ একদম সোমবার নির্বাচন কমিশনকে তিনি কার্যত চেপে ধরতে যাচ্ছেন। তার হাতে কি কি ডকুমেন্ট রয়েছে, কিভাবে চেপে ধরবেন তিনি নির্বাচন কমিশনকে, আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার সহকর্মী প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। প্রবীর, একটু বোঝার চেষ্টা করব যে আমরা তো এটা দেখতে পাচ্ছি যে যবে থেকে এসআইআর এর ঘোষণা তবে থেকেই একটা সংঘাত, এবং সেই সংঘাত বাড়তে বাড়তে এমন জায়গায় চলে গেছে যেখানে ফর্ম 7 প্রত্যেকটি এসডিও বিডিও অফিসে একেবারে গোছা গোছা ফর্ম 7 সেখানে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো তার দিল্লি যাওয়া এবং সেখানে নির্বাচন কমিশনকে একেবারে চোখে চোখ রেখে তার যে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, এটা কতটা তাৎপর্যপূর্ণ, কি ঘটতে চলেছে আগামীকাল? দেখো, গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে যে এসআইআর এই যে মানুষকে হেনস্থা চলছে তার বিরুদ্ধে আন্দোলন কিন্তু দিল্লিতে হবে। গত কয়েক মাস ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টানা বলতে শোনা গেছে। অবশেষে দেখা যাচ্ছে যে সেই দিল্লির বুকে এসআইআর এর আন্দোলনের আঁচ ফেলতে চলেছে তৃণমূল কংগ্রেস আগামীকাল থেকে, যার জন্য ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি রওনা হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে কলকাতা থেকে রওনা দেবেন। প্রথমে আগামীকাল বিকাল 4টের সময় মুখ্য নির্বাচনী অফিসার বা কমিশনার, তার সাথে বৈঠক রয়েছে তৃণমূল কংগ্রেসের, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ 15 জনের একটি প্রতিনিধি দল সেখানে যাবেন। এবং দিল্লি রওনা হওয়ার আগে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় আরও একটি চিঠি নির্বাচন কমিশনারকে দিয়েছেন। এই নিয়ে 6টি চিঠি দিলেন এসআইআর আবহে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে। কোনো উত্তর পাওয়া যায়নি বলে তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করছে, কোনো সুরাহা হয়নি বলে তৃণমূল অভিযোগ করছে। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামীকাল থেকে দিল্লির কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। যে বাংলার মানুষকে হেনস্থা করার আজ এবং তার আন্দোলন আগামীকাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে আছড়ে পড়তে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অয়ন। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাই।
आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? আজ কেন্দ্রীয় বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎই বাকি। তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। নির্ভুল কাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। জি 24 ঘন্টা যা করে ভার স্টুডিও থেকে ননস্টপ নটা নিয়ে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে। অনুপ্রবেশ বিতর্কের মাঝেই এবার চিকেন স্নেক নিয়েও সরব হলেন অমিত শাহ। চিকেন স্নেককে বাদ দেওয়া হবে কয়েকদিন আগে দিল্লিতে স্লোগান। এবার চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেওয়ার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে এই হুঙ্কার দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওপার বাংলায় বারবারই চিকেন স্নেক কেটে নেওয়ার ফাঁকা আওয়াজ শোনা যায়। কখনো চিকেন স্নেক কেটে নেওয়ার, কখনো 7 সিস্টার দখলের ফাঁকা আওয়াজ। এবার একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিলিগুড়িতে দাঁড়িয়ে হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই, চিকেন স্নেক ভারতের ভূমি, কারোর হাত দেবার ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে রীতিমতন হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কি বলেছিলেন শুনব। कुछ दिन पहले कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। আর এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মৌমিতা চক্রবর্তী প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, আমরা দেখেছি ওপার বাংলা থেকে কখনো 7 সিস্টার দখলের ফাঁকা আওয়াজ উঠতে থাকে, কখনো চিকেন স্নেক তারা কেটে নেবে এমন ফাঁকা আওয়াজ তারা দিতে থাকে। একেবারে শিলিগুড়িতে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রীতিমতন হুঙ্কার দিলেন যে কারোর ক্ষমতা নেই চিকেন স্নেকে হাত দেওয়ার। কারোর পৈতৃক সম্পত্তি নয় এই চিকেন স্নেক, এবং এটা ভারতেরই জায়গা। খুব স্বাভাবিকভাবেই ভারতকে চুপচাপ দেখে যদি কেউ মনে করেন যে ভারত দুর্বল, তাহলে তাদের ভুল ভাঙার সময় কিন্তু এসে গিয়েছে। কারণ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, সেই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ইঙ্গিতপূর্ণ। কারণ একাধিকবার গত 1 বছরেরও বেশি সময় ধরে যেভাবে কখনো ডক্টর ইউনূস, কখনো হাসনাত আব্দুল্লাহ তো হঠাৎ গজিয়ে ওঠা নেতা বারবার করে 7 সিস্টার দখলের হুমকি দিচ্ছেন, কিংবা চিকেন স্নেক নাকি তারা বাদ দিয়ে দেবেন এমন হুমকি দেন, সেই পরিপ্রেক্ষিতে ভারত সরকারের তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি স্পষ্ট করে দিলেন চিকেন স্নেক কারোর পৈতৃক সম্পত্তি নয়। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা ভারত বাংলাদেশ সীমান্ত, এবং দেখতে পাচ্ছ যে আন্তর্জাতিক সেই সীমান্ত, যেখান থেকে একেবারে ঢিলছড়া দূরত্বে পঞ্চগড় ডিভিশন পড়ে বাংলাদেশের, যেখানে বাংলাদেশের পতাকা উঠতেও আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে অধিকাংশ ওই যে ট্রাক তুমি দেখতে পাচ্ছ, বাংলাদেশের অধিকাংশ ট্রাক, সেখানকার মানুষজন, সাধারণ মানুষজন যারা এখানে ব্যবসার সঙ্গে জড়িত, তারা কিন্তু এখনো আসা যাওয়া করছেন। এবং তাদের সাথে কিছুক্ষণ আগে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে এই ধরনের হঠাৎ হঠাৎ অসংবেদনশীল মন্তব্য আদতে সাধারণ মানুষকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ যারা ভারতের সঙ্গে ব্যবসায়িক কাজে বা অন্যান্য কাজে এখানে আসেন, তাদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এবং সাধারণ মানুষ তারা বুঝে উঠতে পারছেন না, বাংলাদেশের সাধারণ মানুষ, যে এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া কি হতে পারে। আমি আরও একবার ছবি দেখাতে চাইবো, যে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে
বাংলাদেশের অনেক ট্রাক, ঢাকা মেট্রো লেখা রয়েছে, সেই ট্রাক কিন্তু যাতায়াত করছে এবং কড়া নিরাপত্তা এই সীমান্ত জুড়ে। চেষ্টা করব কয়েকজনের সঙ্গে একবার কথা বলার, কারণ কিছুক্ষণ আগেও আমাদের সঙ্গে কথা হচ্ছিল। দাদা, কোন ডিভিশন থেকে আপনারা থাকেন, কোথায় থাকেন, কোনখানে থাকেন? আমরা এখানেই থাকি, বাংলা বান্দা। আপনি তো বলছিলেন ওই পারের বাসিন্দা। হ্যাঁ, এই যে ওপাশে, ওই পাশে বাংলাদেশের। এখানে কি কাজের জন্য আসে? এখানে এই যে বাংলা গাড়ি নিয়ে আসছি। বাংলা গাড়ি নিয়ে এসেছেন। এখানে বিএসএফ এর সহযোগিতা আপনারা পান? কোনো অসুবিধা হয় ভারতে এসে? না, কোনো অসুবিধা পাই না, ভালোই। এই যে বারবার করে বিভিন্ন রকম মন্তব্য হয় ভারতকে নিয়ে, সেটাই আপনারা অস্বস্তিতে পড়েন? কাজ করতে কোনো অসুবিধা হয়? এটা কি করা ঠিক, ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা? এখন ওগুলা তো আমি বলতে পারবো না। এখানে আমি আসি, এখানে থাকি, লোকাল আমরা, সুবিধা ভালো পাই, সমস্যা নেই। এখানে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা। আপনি কিছু বলতে চান? না, কোনো অসুবিধায় পড়তে হয়? কোনো অসুবিধা নেই। ভারত সরকার সহযোগিতা করে? সহযোগিতা হ্যাঁ, সহযোগিতা। আপনি কোথায় থাকেন? আমি ওপাশে থাকি, আমরা এখানে। জায়গার নাম কি? এই বাংলা বান্ধা, আমরা এখানে লোকাল। আপনি? আমি লোকাল, এখানে পাশে আমাদের বাংলা বান্ধায়। বাংলা বান্ধায় কোথায়? আপনি বাংলাদেশের কোন? বাংলাদেশের এই যে ড্রাইভার, আমি চালক একজন। হ্যাঁ, তো বাংলাদেশের কোথায়, মানে কি নাম গ্রামে? বাংলা বান্ধা, ওটা বাংলা বান্ধা বলেন। জি জি। আচ্ছা, তো এই যে ভারতকে নিয়ে এই যে বিভিন্ন রকমের কথা বলা হয়, সেটা কি ঠিকভাবে ঠিক উচিত বলা? আসলে ওটা রাজনৈতিক পলিটিক্স, ওটা আমরা অতদূর বলতে পারবো না। আমরা গাড়ি চালাই, খাই, আমাদের এত। সাধারণ মানুষ ভোট দেবেন ওখানে, 12ই ফেব্রুয়ারি তো ভোট। তো ভারতকে নিয়ে এই ধরনের মন্তব্য করা উচিত মনে হয় আপনাদের? সাধারণ মানুষের মতামতের দাম নেই? আছে অবশ্যই, কিন্তু আমরা আসলে রাজনীতিতে কোনো করি না। আসলে আমরা আমাদের পেট নিয়ে থাকি, গাড়ি চালাই, এই বাস। গাড়ি নিয়ে যখন এখানে আসেন, বিএসএফ হেল্প করে, তো সাহায্য করে? আমাদের কোনো ক্ষতি করে না ইনশাল্লাহ। না, ওরা চেক টেক করে, দেখে, ছাড়ে দেয়। অবৈধ কিছু থাকলে তো অবশ্যই করবে। তা আমরা আসি, গাড়িতে তেমন কিছু নাই, আমাদের শুধু মাল থাকে, গাড়ি খালি হলে আমরা চলে যাই, এই অবধি। আপনার নাম কি ভাই? মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর রহমান। এবং বিভিন্ন সঙ্গে কথা হচ্ছিল, কারণ বিএসএফ এর কাজ করেন, উপযুক্ত কাগজপত্র দেখেন এবং সেই কাগজপত্র দেখেই তারা ছাড়েন। এবং যে জায়গাটায় এই মুহূর্তে আমি ঘুরছি, নীলাঞ্জনা দেখতে, সেখান থেকে এখনও প্রচুর ট্রাক কিন্তু বাংলাদেশের সেগুলো আসছে। এবং এই আন্তর্জাতিক সীমান্ত, যে সীমান্ত নিয়ে গতকাল অনুপ্রবেশ নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, কিন্তু যারা বৈধ কাগজপত্র নিয়ে আসেন তারা বলছেন, যারা ব্যবসার জন্য আসেন তারা বলছেন যে বিএসএফ তাদের সহযোগিতা করেন এবং এখানে কোনো রকম সমস্যায় তাদের পড়তে হয় না। ধন্যবাদ মৌমিতা, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জায়গা, এই যে চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই নিয়ে আমি স্পষ্ট হুঁশিয়ারি গতকাল শিলিগুড়ি থেকে দিয়েছেন যে এটা কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়, কেউ হাত দিতে পারবে না। কিন্তু আপনাদের মনে থাকবে, এই চিকেন স্নেক কিংবা 7 সিস্টার্স নিয়ে বারবার হুমকি দিয়েছে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। বারবার তাদের ফাঁকা আওয়াজ শুনুন কি বলেছিলেন। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে, আমরা তাদেরকে প্রশ্রয় দিয়ে যে 7 সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে। চিকেন স্নেক কিংবা 7 সিস্টার্স নর্থ ইস্টের যে রাজ্যগুলি রয়েছে তাদের সঙ্গে সংযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। চিকেন স্নেকের থেকে নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন অনেক কাছে রয়েছে। সীমান্তবর্তী এই এলাকা, শিলিগুড়ির এই এলাকা উত্তরবঙ্গের জন্য, রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা করিডোর। এবং সেটা যখন দখলের ফাঁকা আওয়াজ ওপার বাংলা থেকে আসছে, 7 সিস্টার্স দখলের ফাঁকা আওয়াজ যখন ওপার বাংলা থেকে আসছে, কালকে একেবারে শিলিগুড়িতে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট হুঁশিয়ারি যে কেউ হাত দিতে পারে না চিকেন স্নেকে, কারণ এটা ভারতের ভূমি, কারণ হাত দেওয়ার ক্ষমতা নেই।
আর এর মধ্যে অনুপ্রবেশ নিয়ে বারবারই পদ্মশিবির সরব হয়েছে, আর এই ইস্যুতে তৃণমূলকে নিশানাও করেছে। রাজনীতির রোজনামচায় পরিণত হয়েছে সেটা। বঙ্গ সফরে এসে সেই কাঁটাতার, সেই অনুপ্রবেশকে রাজনৈতিক ভাষ্যে তুলে ধরেছেন অমিত শাহ। পাল্টা অবশ্য তোপ দেখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। সম্প্রতি এই রাজ্যের সীমান্তে বিএসএফ এর পোস্টের জন্য জমি দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ডেডলাইনও বেঁধে দিয়েছে আদালত। ভোটের আগে তরজার তালিকায় কাঁটা তারও। ব্যারাকপুর থেকে শিলিগুড়ি দু জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রীর হাতিয়ার অনুপ্রবেশ। নিশানায় তৃণমূল। বিএসএফকে জমি দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। এমনকি হাইকোর্টের নির্দেশেও মুখ্যমন্ত্রী মানবেন না বলে তোপ দাগলেন মোদির ডেপুটি। ये घुसपैठ का जो मुद्दा है राष्ट्रीय सुरक्षा का मुद्दा है। ये घुसपैठिए हमारे युवाओं की रोजगारी खा रहे हैं, हमारे गरीबों का चावल खा रहे हैं और यहां आकर दंगे कराकर भारत को अक्षित कर रहे हैं। मैं आज कहकर जाता हूं, सिर्फ घुसपैठ नहीं रुकेगी, बंगाल से एक एक घुसपैठियों को चुन चुन कर वापस भेज दिया जाएगा। हाईकोर्ट का भी सुनकर जमीन नहीं देने वाली है ममता दीदी। Amit Shah is the most unsuccessful and failed home minister India has seen from the time we have gained independence. You have the most unsuccessful home minister after independence that the country has ever seen. So rather than politicizing an unfortunate incident, try and extend help and make sure such incidents are not repeated. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি তিনি কড়া ভাষায় জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে জমি দিন বা না দিন, 31শে মার্চ তার মধ্যেই বিজেপির মুখ্যমন্ত্রী এসে 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে জমি তুলে দেবেন। অনুপ্রবেশকারীদের শুধুমাত্র ধরা হবে, শনাক্ত করা হবে তা না, তাদের ফেরত পাঠানোরও ব্যবস্থা করবে বিজেপির সরকার। ভারত বাংলাদেশ সীমান্ত 4096 কিলোমিটার জুড়ে রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গে 2016 কিলোমিটার। বহু জায়গাতেই সীমান্তে কাঁটা তার নেই। ওপার বাংলায় সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সীমান্ত কাঁটা তার দিয়ে মুড়ে ফেলতে তৎপর কেন্দ্র। পাশাপাশি জাতীয় সুরক্ষায় গুরুত্বপূর্ণ চিকেন স্নেক নিয়েও এদিন শিলিগুড়ির সভায় হন অমিত শাহ। कुछ लोगों ने दिल्ली में नारे लगाए कि चिकन नेट को हम काट देंगे। क्यों भाई, कैसे काटोगे? ये कोई पिताजी का भूमि है क्या? ये भारत का भूमि है, कोई इसको हाथ नहीं लगा पाए। সামনেই বিধানসভা ভোট, তার আগে অনুপ্রবেশ নিয়েও তেতে উঠছে বঙ্গ রাজনীতি। মমিতা চক্রবর্তী, নারায়ণ সিংহ রায় রিপোর্ট, জি 24 ঘন্টা। আর যেদিকে নজর রয়েছে, আজকে নভেম্বর বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার রবিবার সংসদে বাজেট পেশ হচ্ছে। বাজেট 2026 মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলের চরম প্রত্যাশা রয়েছে। 5 রাজ্যে ভোট রয়েছে, তার আগেই বাজেট, সেক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই যে 5 রাজ্যে ভোট রয়েছে সেখানে ভোটের প্রভাব কি বাজেটের ক্ষেত্রেও দেখা যাবে। বিহারের ক্ষেত্রে আমরা গতবার দেখেছি একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল। বাংলায়, আমাদের রাজ্যে যেহেতু ভোট রয়েছে, বাংলার জন্য বাড়তি কোনো বরাদ্দ, বাড়তি কোনো ঘোষণা থাকবে সেই দিকে তো নজর রয়েছে। আমরা সব মিলে এই মুহূর্তের আপডেটটা নিয়ে নিই। রাজীব চক্রবর্তী একদম দিল্লি থেকে রয়েছেন, প্রতিনিধি রাজীব। বাজেট এবারের অন্যরকম হতে পারে এমনটা অনুমান করা হচ্ছে, তার কারণ বাংলায় নির্বাচন রয়েছে। পশ্চিমবঙ্গবাসী হিসেবে সাধারণ মানুষ, বাংলার মানুষ তারা প্রত্যাশা করছেন। প্রত্যাশা করার যথেষ্ট কারণও রয়েছে, কারণ গতবার বাজেটে দেখা গিয়েছিল বিহারকে ঢেলে সাজিয়েছিল কেন্দ্রীয় সরকারি বাজেটে বরাদ্দ ছিল বিহারের জন্য ব্যাপক। এবার কি তাহলে বাংলার জন্য বরাদ্দ থাকবে? স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠে আসছে। কিন্তু পশ্চিমবঙ্গের পাশাপাশি আরো কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে। নির্বাচনমুখী বাজেট হবে নাকি সংস্কারের জন্য বাজেট হবে, সংস্কারমুখী বাজেট হবে? আমরা যে খবর পাচ্ছি সূত্র মারফত, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হবে দেশ গঠনে। তার কারণ সাধারণ নির্বাচন বা লোকসভা নির্বাচন এখন নেই, তাই জাতীয় স্তরে সংস্কারের কথা ভাববে সরকার এবং সেক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করা, 2047কে সামনে রেখে দেশ গঠনের ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন এবং অবশ্যই দ্রব্যমূল্য যে বৃদ্ধি হয়েছে তাতে কিছুটা
আজ টানা এই প্রচেষ্টা থাকবে সরকারের। সংস্কারমুখী বাজেট হতে হবে, আবার ভোটমুখী বাজেটও হতে হবে। এই দুইয়ের ভারসাম্য রক্ষা করতে হবে নির্মলা সীতারামনকে। তিনি নভেম্বর আজকে বাজেট পেশ করতে চলেছেন। তিনি আর কিছুক্ষণের মধ্যে সংসদ ভবনে পৌঁছবেন, তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হবে, আর তারপরেই কিন্তু তিনি সকাল 11টায় বাজেট পেশ করবেন। এবারের বাজেটের যে দুটি ভাগ থাকে সাধারণত, প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বটি বড় থাকছে এবং সরকারি ঘোষণা সমস্তটাই কিছু থাকছে দ্বিতীয় পর্বে। গত বছর সাধারণ যারা মধ্যবিত্ত, যারা চাকরিজীবী, তাদের জন্য আয়করে ছাড় দেওয়া হয়েছিল 12 লাখ পর্যন্ত। এবার কি সেটিকে 14 লাখ করা হবে? এই প্রশ্নও কিন্তু উঠছে। এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিন্তু মূল্য বৃদ্ধি, কর্মসংস্থান, দেশ গঠন এবং সেক্ষেত্রে সর্বোপরি পরিকাঠামো উন্নয়ন, রেল, সড়ক, বিমান পরিষেবা সমস্ত দিকেই এবার গুরুত্ব দিতে হবে। পাশাপাশি থাকছে শিক্ষা, স্বাস্থ্য এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি। এবং অবশ্যই যে কথা দিয়ে শুরু করেছিলাম, পশ্চিমবঙ্গের দিকে বিশেষ নজর থাকবে কিনা। বাংলার তরফ থেকে বারবার অভিযোগ আসে, বাংলার সরকার যারা রয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা অভিযোগ করে থাকে বাংলার প্রতি বঞ্চনা। সেই বঞ্চনার যে অভিযোগ, তা কি এবার খণ্ডন করা হবে? এরকম কিন্তু বেশ কয়েকটি বিষয় এবার নজর থাকছে। আর কিছুক্ষণ অপেক্ষা, তারপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি লোকসভায় বাজেট পেশ করবেন এবং ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হবে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আজকে আর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অর্থনীতিবিদরা কি বলছে একবার শুনি। সরকারের এরকম একটা ইচ্ছে আছে যে মানুষের হাতে অতিরিক্ত অর্থ তুলে দেওয়া, যাতে মানুষ সেই টাকাটা নিয়ে বাজারে খরচা করতে পারে। এবং যারা কর্পোরেট হাউস আছেন, যারা প্রোডাকশন করছেন, যারা ব্যবসা চালাচ্ছেন, তাদেরকে যাতে সরকার একটু ইনকাম ট্যাক্সে ছাড় দেয় সেটা দেখতে হবে। ভারতবর্ষের বাজারে চাহিদাটাকে যাতে আরো বাড়ানো যায়, যাতে যারা ম্যানুফ্যাকচারিং সেক্টরে আছেন তাদেরকে যাতে উদ্বুদ্ধ করা যায়, তাদের জন্য যাতে আয়করে কিছু ছাড় দেওয়া যায়, সেটা কিন্তু সরকার দেখতে পারে। গত বছরের বাজেটে যেমন চাহিদার উপর জোর দেওয়া হয়েছিল, চাহিদা বাড়ানোর ওপর, এবছরের বাজেটে আমি আশা করব যোগান বাড়ানোর ওপর জোর দেওয়া হোক। অর্থাৎ যোগান যদি বাড়ে তাহলেই এই যে বর্ধিত চাহিদা, এটা পূরণ করা সম্ভব হবে এবং একই সঙ্গে আমাদের রপ্তানির বাজারেও আমরা বিক্রি করতে পারবো। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখনো অব্দি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে ডিএনএ ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর।
আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ, গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর, 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনা হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন খতিয়ে দেখছে পুলিশ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই। জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন ট্রাসি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশে বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুট জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি বিএলএ। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমেরিকায় ফের আংশিক শাটডাউন। শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়নি চলতি বছরের বাজেট। আংশিকভাবে অচল আমেরিকার ট্রাম্প প্রশাসন। ইরানে ফের হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের। নরমে গরমে ভেনেজুয়েলার থেকেও বড় সেনা অভিযানের হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের। সামরিক হামলা থেকে বাঁচতে দ্রুত আলোচনা টেবিলে বসবে ইরান। ইরান একটা চুক্তি করতে চায়। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করবেন। বাজেট নিয়ে প্রত্যাশা রয়েছে। আর এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন থেকে সংসদে পৌঁছে গিয়েছেন নির্মলা সীতারামন। যে ছবি দেখছেন, আর প্রথমবার রবিবার বাজেট পেশ হচ্ছে। বাজেট 2026 মধ্যবিত্ত, শিল্পপতি, কৃষক, শেয়ার বাজার সব মহলের একটা প্রত্যাশা রয়েছে ভোটমুখী বঙ্গের জন্য। কোনো বাড়তি বরাদ্দ, কোনো বাড়তি ঘোষণা থাকে কিনা, যেমনটা বিহারের ক্ষেত্রে হয়েছিল। আর এই মুহূর্তে ছবি দেখছেন, রাষ্ট্রপতি দই খাইয়ে দিচ্ছেন অর্থমন্ত্রীকে, নির্মলা সীতারামনকে। আর কিছু সময়ের পর হবে বাজেট পেশ, যেদিকে এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা দেশ। মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত মানুষ, তারা আশায় বুক বাঁধছেন তাদের জন্য কোনো খুশির খবর থাকে কিনা। ভোটমুখী বঙ্গের জন্য কি বরাদ্দ থাকে, সেই নিয়েও ক্রমশ আগ্রহ বাড়ছে। 5 রাজ্যে নির্বাচন, সেক্ষেত্রে 5 রাজ্যের জন্য, এবং অবশ্যই আমাদের নজর রয়েছে আমাদের রাজ্যের দিকে। কি ঘোষণা থাকে, বাজেটে কি থাকে, নজর রয়েছে।
आप कट लो। नेक्स्ट, कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? নমস্কার, দেখছেন জি24 ঘন্টা বাংলা @8 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। এই মুহূর্তে সেরা খবরগুলো দেখে নেব এক নজরে। আনন্দপুরে অগ্নিকাণ্ডে লাফিয়ে বাড়ছে মৃত্যু মিছিল। এখন অবধি মৃত বেড়ে 27। দেহ শনাক্ত করতে চলেছে DNA ম্যাপিং। ধ্বংসস্তূপ সরাতে বেরিয়ে আসছে দগ্ধদেহ। আনন্দপুরের ঘটনায় সেট গঠন করল বারুইপুর জেলা পুলিশ। তদন্তে 6 সদস্যের বিশেষ তদন্তকারী দল। পুলিশ সুপার শুভেন্দ্র কুমার, অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুয়া নেতৃত্বে তদন্ত চালাবে সেট। নিম্নমানের সামগ্রী দিয়ে নর্দমা বানানোর অভিযোগ। বসিরহাটের আন্দুলপোতা এলাকায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ। নিকাশি নির্মাণের জন্য নিম্নমানের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে অভিযোগ। স্থানীয়দের জনপ্রতিনিধি ও ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। প্রতিবাদে রাস্তা অবরোধ এলাকাবাসীর। আলিপুরদুয়ারে টাকা আদায় করতে গিয়ে দুপক্ষের সংঘর্ষ। গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত আলিপুরদুয়ারের প্রমোদনগর এলাকা। শুক্রবার রাতের ঘটনায় আহত এক পুলিশ গাড়ি লক্ষ্য করে ঢিল সংঘর্ষকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম একজন, হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাংলা বলায় 3 নাবালককে হেনস্থার অভিযোগ। ছত্তিশগড়ে আটকে পড়া নাবালকদের ফেরালো প্রশাসন। স্থানীয় সূত্রে খবর 17 জানুয়ারি ভিন রাজ্যে পাড়ি দেয় 3 নাবালক। বাংলা বলায় ছত্তিশগড়ের রায়পুরে তাদের ট্রেন থেকে নামিয়ে দেয় রেল পুলিশ। ঘটনা জানতে পেরে প্রশাসনের সাহায্য চায় পরিবার। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তৎপরতায় 14 দিনের মধ্যে বাড়ি ফেরে তারা। উত্তর 24 পরগনা হাসনাবাদে বিধ্বংসী আগুন। স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে বস্তিতে শুক্রবার রাতে আগুন লাগে। বিধ্বংসী আগুনে পুড়ে যায় একাধিক ঘর। প্রায় লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতির অনুমান। দমকলে একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কি করে আগুন খতিয়ে দেখছে পুলিশ। সেনা জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত কাশ্মীর। কাশ্মীরের কিসওয়ারে জঙ্গি দমন অভিযানে নেমেছে নিরাপত্তা বাহিনী। ডোলগাঁওয়ে চলছে গুলির লড়াই। জঙ্গিদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এরপরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। তাদের পাল্টা জবাব দিচ্ছে যৌথ বাহিনী। 2 সপ্তাহ ধরে উপত্যকায় নাগারে চলছে অপারেশন টাশি 1। মাদুরো পরবর্তী ভেনেজুয়েলার সঙ্গে নয়া কূটনৈতিক সম্পর্ক ভারতের। ডেলসি রডরিগেজের সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার রাতে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেন মোদী। এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি সে কথা জানান। দুদেশের কূটনৈতিক সম্পর্কের দিক থেকে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। একসঙ্গে 3 প্রদেশের বিদ্রোহী নিধন অভিযানে নেমেছে পাক সেনা। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় বালুচিস্তানের লিবারেশন আর্মি এবং তাহরিক ই তালিবান পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র অভিযানে নেমেছে পাক ফৌজ। জানা গিয়েছে বালুচিস্তানের হান্নাই এবং পঞ্চগুট জেলায় অভিযানের নামে সশস্ত্র বাহিনী। এই অভিযানে কমপক্ষে 50 জনের বেশি বিদ্রোহী নিহত হয়েছে, এমনটাই দাবি পাক সেনার। পাকিস্তানের 7টি প্রদেশে হামলা বালুচ লিবারেশন আর্মির। কোয়েটায় পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি BLA। জানা গিয়েছে আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা বালুচ বিদ্রোহীরা ঘটায়। হামলার জেরে বেশ কয়েকজন পুলিশের মৃত্যু হয়েছে বলে খবর। আহত একাধিক বেশ কিছু এলাকায় নামানো হয়েছে সেনা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর। আমেরিকায় ফের আংশিক শাটডাউন। শুক্রবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে পাশ হয়নি চলতি বছরের বাজেট। আংশিকভাবে অচল আমেরিকা ট্রাম্প প্রশাসন। আজ কেন্দ্রীয় বাজেট টানা নবমবার বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা। ভোটমুখী বাংলায় বাড়তি নজর। পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ। নতুন রেলপথ পাবে ট্রেন। থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি24 ঘন্টায়। সোমে সাক্ষাৎ। শনিবার চড়া সুর মুখ্যমন্ত্রীর। সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে ফের চিঠি মমতার। আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ। কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকায় প্রশ্ন। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা। শুধু মানুষের কথা বলা একমাত্র জি24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়।
নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরু দুধের ঘি ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা, তারপর গোটা দেশ জানতে পারবে যে তাদের সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার তাদের জন্য নতুন কি নিয়ে আসছে, কোন জিনিসের দাম বাড়ছে, কোন জিনিসের দাম কমছে। সারা বছর ধরে আপনি যে ইনকাম করছেন তাতে ট্যাক্স কোন রকম ছাড় দেওয়া হচ্ছে কিনা। সবচেয়ে বড় বিষয় থাকে যে এক্ষেত্রে কৃষির বাজেট কি বলছে, উচ্চশিক্ষার বাজেট কি বলছে, তার সঙ্গে খুব গুরুত্বপূর্ণ থাকে মৎস্যজীবী থেকে শুরু করে একেবারে প্রান্তিক শ্রেণীর মানুষ, তাদের জন্য বাজেটে এবারে কি দিশা থাকবে খুব গুরুত্বপূর্ণ। কারণ 2026 মানে একাধিক রাজ্যে ভোটমুখী, একাধিক রাজ্য কেরালা, তামিলনাড়ু, অসম, বাংলার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে ভোট। ফলে স্বাভাবিকভাবেই ভোটমুখী বিহারের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম যে বিহারকে একাধিক প্যাকেজ দেওয়া হয়েছিল, তারপর কার্যত বিরোধীরা সে সময় বলেছিলেন সেই একেবারে বাজেটকে যে এটা বিহারের বাজেট হয়েছে, দেখে মনে হচ্ছে না কেন্দ্রের বাজেট, মনে হচ্ছে যেন বিহারের বাজেট। একইভাবে অন্ধ্রপ্রদেশ যেভাবে তিনি নির্মলা সীতারামন একেবারে দুহাত ভরে দিয়েছিলেন, এবারও কি ভোটমুখী বাংলা, কেরালা, তামিলনাড়ুর জন্য একই ধরনের ঘোষণা থাকবে? ফলে আশায় বুক বাঁধছে এই সমস্ত রাজ্যগুলি। অজিতাভ রায়চৌধুরী বিশিষ্ট অর্থনীতিবিদ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের স্টুডিও থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন স্বপন সেনগুপ্ত, এসবিআই এর এজিএম ছিলেন কলকাতা শাখার, তাকেও আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। দুই বিশেষ অতিথিকে আমাদের জি24 ঘন্টার এই বাজেট আলোচনায় স্বাগত, এবং আমার সঙ্গে রয়েছেন অপর স্টুডিও থেকে আমার প্রতিনিধি নীলাঞ্জনাকেও আমি স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আর নীলাঞ্জনা, প্রথমেই তোমার কাছে আমি যাব, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমার মনে হয় সবচেয়ে বেশি নজর রাখার মতো এবারের বাজেটে আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে বাংলায় ভোট, অসমে ভোট, কেরালায় ভোট, তামিলনাড়ুতে ভোট, একাধিক রাজ্যে ভোট রয়েছে। বিশেষ করে বাংলায় এই মুহূর্তে কেন্দ্রের বিভিন্ন বিষয় নিয়ে তারা বঞ্চনার অভিযোগ করছে। ঠিক তোমার পাশে আমি যেখানে দেখতে পাচ্ছি যে বাজেটে বাংলা কি পাচ্ছে, এই আশা এই মুহূর্তে বাঙালির কাছে তো এই মুহূর্তে সবচেয়ে বড় একটা টার্নিং পয়েন্টে রয়েছে। একদমই সৈকত, একদম তুমি ঠিক বলেছো। ভোটমুখী আমাদের রাজ্য, 5টি রাজ্য নির্বাচন রয়েছে, এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে বাজেটের ক্ষেত্রে তার কতটা প্রতিফলন হবে সেদিকে তো আমরা সকলেই তাকিয়ে রয়েছি। সাধারণ মধ্যবিত্ত মানুষ শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, পরিকাঠামো, কর্মসংস্থান, করের ক্ষেত্রে ছাড়, এই সমস্ত কতটা ছাড় দেওয়া হচ্ছে বা কি থাকছে বাজেটে নজর থাকছে। অবশ্যই বাংলার ক্ষেত্রে আসবো, তবে সামগ্রিকভাবে বাজেটের ক্ষেত্রে কি চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে নির্মলা সীতারামনকে এবং কি কি প্রত্যাশা রয়েছে সেদিকে যেরকম নজর রাখবো, এবং বাংলার ক্ষেত্রে 2025-এর ক্ষেত্রে না পাওয়ার হিসাবটাও এই আগে 2026-এর বাজেটের আগে আমরা দেখে নেব। তবে প্রথমে একটু বাজেটের চ্যালেঞ্জ কি থাকছে সেদিকে যদি আমাদের নজর রাখা যায়, যে বাজেট চ্যালেঞ্জের ক্ষেত্রে নির্মলা সীতারামন কি কি চ্যালেঞ্জ ফেস করতে পারে। পরিকাঠামো খাতে ব্যয়, পরিকাঠামোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যে গোটা পরিকাঠামো লজিস্টিক্স সেক্টরের ক্ষেত্রে কতটা নজর দেওয়া। কারণ বারবার করে যেটা মনে করা হচ্ছে যে এবারের বাজেট সংস্কারমুখী হতে পারে, সেক্ষেত্রে পরিকাঠামো খাতে ব্যয় এটা যেরকম একটা চ্যালেঞ্জের বিষয় থাকছে। কর্মসংস্থান, বেকারত্ব নিয়ে বারবার করে দেখেছে বিরোধীরা সরব হয়েছে, এই নিয়ে আলোচনা বারবার উঠে এসেছে। সেক্ষেত্রে কর্মসংস্থানের ক্ষেত্রে কতটা জোর দেওয়া যেতে পারে, কর্মসংস্থানের জন্য কি থাকে বাজেট বরাদ্দ সেদিকে যেরকম নজর থাকবে, এটাও যেরকম একটা চ্যালেঞ্জ রয়েছে। এবং আর্থিক বৃদ্ধির হার বজায় রাখা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় সৈকত, যে আর্থিক বৃদ্ধির হার বজায় রেখে গোটা বাজেটটা, এবং সেই সঙ্গেই আসছে রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ। এই রাজকোষে ঘাটতি নিয়ন্ত্রণ করেই কিন্তু বিভিন্ন খাতে বরাদ্দ বা বাজেট সামগ্রিকভাবে অর্থমন্ত্রীকে পেশ করতে হবে। এইগুলো তো গেল চ্যালেঞ্জের বিষয়। প্রত্যাশার কথায় সাধারণ মানুষ, সাধারণ একেবারে মধ্যবিত্ত, আমি প্রত্যাশার বিষয় অবশ্যই আসবো। তার আগে তুমি যে প্রথম 4টি পয়েন্ট দেখালে, 4টি পয়েন্ট নিয়ে আমি একটু বিশিষ্টদের কাছে চলে যেতে চাই, তারপর আমি প্রত্যাশার বিষয় আসবো। কারণ বাজেট মানে প্রত্যাশার পারদ চড়ছে, আর একটু চড়ুক, আমরা সেই চড়া পারদ নিয়ে আসবো মানুষের কাছে। তার আগে আমি একটু চলে যাবো এই মুহূর্তে অজিতাভ বাবুর কাছে।
মাফ করবেন, আমি অজিতাভ বাবুর কাছে যেটা প্রথম জানতে চাইবো, অজিতাভ বাবু, পরিকাঠামো এত গুরুত্বপূর্ণ, অজিতাভ বাবুর কাছে যেটা জানতে চাইবো, অজিতাভ বাবু, পরিকাঠামো এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, কংগ্রেস এবং বিজেপির মধ্যে মূলত তফাৎ এই ক্ষেত্রে কংগ্রেস তোলে যে আমরা একটা সময় যে পরিকাঠামো নির্মাণ করেছিলাম কেন্দ্রের একেবারে টাকায়, মানুষের করের টাকায় বিভিন্ন পরিকাঠামো নির্মাণ করেছিলাম, যেটা একটা দেশের ভবিষ্যৎকে সুদৃঢ় করতে পারে, কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। বিজেপি এসে সব বেসরকারীকরণ করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, এলআইসিকে বাজারে ছেড়ে দিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আপনার কাছে জানতে চাইবো যে এবারে নরেন্দ্র মোদী সরকারের এই বাজেট, ভোটমুখী একাধিক রাজ্যের ক্ষেত্রে বাজেট, এটাকে পরিকাঠামোয় জোর দেওয়া কত ইম্পর্টেন্ট এবং এক্ষেত্রে সংস্কার কতটা ইম্পর্টেন্ট? এটা বলার তো অপেক্ষা রাখে না যে পরিকাঠামোয় আমরা যেটা দেখেছি বিভিন্ন জায়গার আলোচনায়, 1 টাকা যদি সরকার ব্যয় করেন পরিকাঠামোয়, রাস্তা, ব্রিজ, এয়ারপোর্ট বা সেচের ব্যবস্থায় করেন, তাহলে হয়তো 1 টাকা 50 পয়সা বেসরকারি বিনিয়োগ বাড়ার উচিত। হচ্ছে কিনা সেটা পরের প্রশ্ন। এই লক্ষ্য নিয়ে যদি যায় তাহলে পরিকাঠামোর কোনো অল্টারনেটিভ নেই। আর পরিকাঠামো সমস্ত বেসরকারীকরণ হয়ে যাচ্ছে। দেখুন, বিশ্বায়নের যুগে বেসরকারীকরণের একটা ঝোঁক আছে এবং আজকে সরকারের আয় আমি যদি জাতীয় আয়ে দেখি 20% নেমেছে, যেটা আগে 30% ছিল। সব সরকার করে দেবেন বললে তো হবে না, এটা বেসরকারি ক্ষেত্রের দায়িত্ব থেকে যায়, তাদেরও পরিকাঠামো এগিয়ে আসতেই হবে। সেখানে সরকার পরিকাঠামোয় ব্যয় করবেন এবং সমস্ত বেসরকারীকরণ হচ্ছে এটা ঠিক নয়। যেটা মেজর ব্যাপার হচ্ছে পরিকাঠামোর ফাইন্যান্সিং, অর্থাৎ আর্থিক সংস্থানটা পরিকাঠামো কি করে হবে সেটা কিন্তু প্রধান সমস্যা। এই নয় যে পরিকাঠামোয় খরচা হচ্ছে না, সরকার খরচা করছেন না, এগুলোর কোনো যুক্তি আমি দেখি না। কিন্তু অজিতবাবু, দ্বিতীয় যে পয়েন্টটা আমার এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সরকার ভর্তুকি কত টাকা দিচ্ছে। এটা কিন্তু অর্থনীতির খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকার যখন প্রথম 2014 সালে ক্ষমতায় আসে তখন কিন্তু ভর্তুকি অনেক ক্ষেত্রে বেশি ছিল। ধীরে ধীরে সরকারের ভর্তুকি কমানোর দিকে যাচ্ছে, কারণ সরকার মনে করে যে ভর্তুকি না দিয়ে যদি দেশের মানুষকে স্বাবলম্বী করে তোলা যায়, তাদেরকে অনেক বেশি তাদের হাতে টাকা দেওয়া যায়, কর্মসংস্থান হয়, বাজার সচল থাকবে, সেক্ষেত্রে দেশ এগোনোর ক্ষেত্রে এগিয়ে চলে। কিন্তু কংগ্রেস কিন্তু এটাই বিশ্বাসী ছিল না, কংগ্রেস ভর্তুকির দিকে বেশি বিশ্বাসী ছিল। ফলে এই ক্ষেত্রটাকে আপনি কতটা গুরুত্ব দিচ্ছেন এবারের বাজেটে? এবার আমি যদি বলি, প্রত্যেকটা রাজ্যে ভোট হচ্ছে, সেখানে নতুন নতুন স্কিম তৈরি হচ্ছে, যেটা কিন্তু সরাসরি লোকজনের হাতে টাকা পয়সা দেওয়া। সেটাকে আমি ভর্তুকি বলবো না আমি কি বলবো? আমি তো তাকে সরাসরি আমি লক্ষ্মীর ভাণ্ডার পশ্চিমবঙ্গে এখন অন্য রাজ্যগুলো অ্যাকচুয়ালি সমস্ত রাজ্যে এই ধরনের, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে, এইগুলো তো ভর্তুকি। এইগুলো কি কোনো সরকার, সেটা আজকে যে সরকারি কেন্দ্রে আছেন, যে সরকার বা অপোজিশন বা বিপক্ষে যারা আছেন, কোনো সরকারই কি এটার কোনো পরিবর্তন চাইবেন? সুতরাং ভর্তুকি কমিয়ে দিচ্ছি মানে আমি বলতে পারি আজকে গ্যাসের ক্ষেত্রে মানে সাধারণ যে রান্নার গ্যাসে হয়তো ভর্তুকি কমাতে পারে, পেট্রোলে উঠে গেছে, কেরোসিনে উঠে গেছে, বা এখন কৃষিক্ষেত্র হয়তো ভর্তুকি সারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কমাচ্ছে, কিন্তু অন্যদিকে তো যাচ্ছে। সমস্ত মিলিয়ে ভর্তুকি বিভিন্ন রূপে আসছে। সেটাকে কমাতে গেলে কর্মসংস্থান বাড়িয়ে আয়ের পথ যদি না প্রশস্ত করতে পারি, তাহলে এর কোনো বিকল্প কিন্তু ওরকম মুখের কথায় হবে না। বেশ, অজিতবাবু আপনাকে সঙ্গে রাখছি, স্বপনবাবু আপনি থাকবো। আমি একটু দিল্লিতে চলে যাবো এই মুহূর্তে সরাসরি। আমাদের সঙ্গে আমার প্রতিনিধি নয়া দিল্লি থেকে রয়েছেন রাজীব। আমি রাজীবের কাছে একটু চলে যেতে চাইবো। রাজীব, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দিল্লিতে এই মুহূর্তে বলা যেতে পারে ঠান্ডা যথেষ্ট রয়েছে, কুয়াশা রয়েছে, ধোঁয়াশা রয়েছে, সবকিছুই রয়েছে। এবারের বাজেটেও তেমনই কি ধোঁয়াশাপূর্ণ থাকবে? দিল্লির বিরোধী রাজনীতিরা কি বলছেন? দেখো সৈকত, খুব সুন্দর প্রশ্ন। ধোঁয়াশা রয়েছে এবং এই ধোঁয়াশা কি বাজেটে থাকবে? দেখো, বাজেট কখনো ধোঁয়াশাপূর্ণ হতে পারে না, বিরোধীরা অবশ্যই বলবেন, কিন্তু এবার বাজেটে দিশা নির্দেশ থাকবে দেশ কোন দিকে এগোবে। আমি এর আগে বলছিলাম যে দেখো, এখন যে সময় এই বাজেট পেশ করা হচ্ছে, সেতে দেশে অর্থাৎ জাতীয় স্তরে সাধারণ নির্বাচন নেই, লোকসভা নির্বাচন নেই,
সেক্ষেত্রে কয়েকটি রাজ্যে নির্বাচন রয়েছে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, অসম, এই রাজ্যগুলিতে নির্বাচন রয়েছে। এই রাজ্যগুলিতে ফোকাস থাকবে স্বাভাবিকভাবেই, বোঝা যেতে পারে যেভাবে আমাদের দেশের রাজনীতি গতি প্রকৃতি যেভাবে চলে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই রাজ্যগুলির দিকে নজর থাকবে। কিন্তু 2047 সালের কথা বারবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এবং সেই 47 সালে আমাদের দেশের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে। সেই সময় দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তার ভিত্তি বলা যেতে পারে তৈরি করবার কাজ কিন্তু নির্মলা সীতারামন তৈরি করেছেন। গত 8 বার যে বাজেট তিনি পেশ করেছেন, ছোট ছোট সিদ্ধান্তে সেগুলো আমরা দেখেছি। এবার বাজেটে সেই বিষয়গুলি আরও বেশি করে গুরুত্ব পাবে। যে কর্মসংস্থানের কথা একটু আগে কোনো অতিথি বলছিলেন, সেই কর্মসংস্থান আমাদের দেশে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সরাসরি কর্মসংস্থান করার ক্ষেত্রে যথেষ্ট বাধা রয়েছে, যথেষ্ট চ্যালেঞ্জ রয়েছে। সরকারকে এবারের বাজেট সেই জায়গাগুলিকে অ্যাড্রেস করতে হবে। অর্থাৎ এই কর্মসংস্থান পিএসইউগুলির মাধ্যমে রেল, বিমান এবং সড়ক, সেক্ষেত্রে নতুন কোনো কর্মসূচি, নতুন পরিকাঠামো ঘোষণা করা, নতুন প্রজেক্ট ঘোষণা করা। অর্থাৎ রাজীব, এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে যদি সরকারকে পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে কেন্দ্রের কোষাগারে টাকা আনতে হয়, তাহলে পরিকাঠামো উন্নয়ন করতে হবে। আবার অন্যদিকে মানুষের হাতে টাকা পৌঁছানোর জন্য মানুষের হাতে কর্মসংস্থান দিতে হবে বা সরকারি চাকরি দিতে হবে। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব, আমার প্রতিনিধি এই মুহূর্তে নীলাঞ্জনা রয়েছেন আমার সঙ্গে। আমি এই মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী সংসদে এই মুহূর্তে পৌঁছেছেন, আমি সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে পৌঁছেছেন। সকাল 11টায় বাজেট শুরু হবে, সকাল 10:07:58 এই মুহূর্তে, এবং এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পৌঁছে গেলেন সংসদে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদ ভবনে পৌঁছে গিয়েছেন কিছুক্ষণের মধ্যে। সেই ছবি আমাদের হাতে চলে আসবে। মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে বাজেটে ছাড়পত্র দেওয়া হবে, তারপর বাজেট পেশ। প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন সংসদ ভবনে। প্রধানমন্ত্রীর পৌঁছে গিয়েছেন। আমি এই মুহূর্তে আরেকবার একটু রাজীবের কাছে যেতে চাইবো। রাজীব, প্রধানমন্ত্রী পৌঁছে গেলেন সংসদে। দেখো, যে বাজেট নিয়ে গত কয়েকদিন ধরে চর্চা হচ্ছে, সেই বাজেট পেশ করতে আর মাত্র 1 ঘন্টা বাকি বলা যেতে পারে। 1 ঘন্টাও বাকি নেই। 10:15 নাগাদ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে এবং সেখানেই এই বাজেটে ছাড়পত্র দেওয়া হবে। দেখো, এই বাজেট তৈরি করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি এর মধ্যে যথেষ্টভাবে ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা আমরা সবাই জানি সরকারে কোন জায়গায় রয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি অর্থমন্ত্রকে আজকে যান, তারপর সেখান থেকে রাষ্ট্রপতি ভবনে যান, রাষ্ট্রপতির অনুমতি নিয়ে তিনি সংসদ ভবনে এলেন। এখন কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক বসবে, মন্ত্রিসভার বৈঠকে ছাড়পত্র দেওয়া হবে। কিন্তু এগুলি সবই প্রথা, আনুষ্ঠানিক যে বিষয়। এক্ষেত্রে তোমাকে বলে রাখি যে আর মাত্র কিছুক্ষণ পরেই কিন্তু বাজেট পেশ করা হবে লোকসভায়, এবং এই বাজেট পেশ করা হবে 2টি পর্বে। প্রথম পর্বে সরকারের নীতি নির্ধারণ করবার কিছু ঘোষণা থাকবে, সরকারের অর্থনীতি এই জায়গায় কোথায় দাঁড়িয়ে রয়েছে, দেশের অর্থনীতি সেটি ঘোষণা করা হবে, এবং বৈশ্বিক বাজার, আন্তর্জাতিক বাজারের নিরিখে দেশ কোথায় দাঁড়িয়ে রয়েছে তার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি জানাবেন দেশকে। আর তারপরে দ্বিতীয় ধাপে, যেটি বড় ধাপ, সেই ধাপে কিন্তু একের পর এক ঘোষণা করা হবে। অর্থাৎ বেশ রাজীব, আমরা নজর রাখবো সেই বাজেটের একমাত্র সবচেয়ে বড় মেগা কভারেজ বলা যেতে পারে জি 24 ঘন্টায় আমরা সকাল থেকে শুরু করে দিয়েছি, এবং তার আগে মানুষের প্রত্যাশা। আমি এই মুহূর্তে শোনাবো যে বিরোধীদের তরফ থেকে বাজেট পেশের আগেই কি বলা হচ্ছে अखिलेश सिंह যাদবের তরফে। শুনুন। सरकार से कोई उम्मीद नहीं, उसके बजट से क्या उम्मीद होगी। और पिछले तमाम बजटों में देखने को मिला है, बजट 1/20 लोगों के लिए बनता है, 5% लोगों के साथ। और आज सरकार को ये भी सोचना चाहिए पीछे मुड़ करके कि जो वादे उन्होंने किए थे अपने घोषणा पत्र में, क्या उन पे खरे उतरे हैं। तो जिस सरकार से उम्मीद नहीं, उस सरकार के बजट से क्या उम्मीद होगी। আমি নীলাঞ্জনার কাছে চলে যাব। নীলাঞ্জনা, বিরোধীরা কিন্তু প্রথম থেকেই উল্টো সুর গাইছেন, বাজেট এখনো পেশ হয়নি। তারা বলছেন যে সরকারের ওপর কোনো ভরসা নেই মানুষের, সেই সরকারের বাজেটের ওপর কি ভরসা হবে। কিন্তু আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেছি গত কয়েকদিন ধরে, সেই অনুযায়ী প্রত্যাশা সামনে উঠে আসছে যে মানুষ কি চাইছেন এবারের বাজেট থেকে। সেই প্রত্যাশার এই মুহূর্তে তোমার কাছে কি বলছে?
একদমই সৈকত, প্রত্যাশা তো রয়েছে, বিরোধীরা নিজেদের অবস্থান স্পষ্ট করছেন, কিন্তু সাধারণ মানুষ তারা আশায় বুক বাঁধছেন। এটাও তো সত্যি যে তাদের প্রত্যাশা রয়েছে যে তাদের জন্য কোনো কিছু সাশ্রয়ের ঘোষণা হয় কিনা, তারা কতটা সুরাহা পেতে পারেন সেক্ষেত্রে করের ক্ষেত্রে। এবং যেমনটা বলছিলাম, চ্যালেঞ্জের কথা যখন হচ্ছিল যে শিক্ষা, পরিকাঠামো, স্বাস্থ্য, শিল্প, কর্মসংস্থান, এই বিষয়গুলো তো চ্যালেঞ্জ রয়েছে। এবার আসি যদি প্রত্যাশার কথায়, 2047 বিকশিত ভারতের লক্ষ্যমাত্রা বারবার করে মোদী বলছেন, রিফর্মের কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, বাজেটে তার কতটা প্রতিফলন, কি কি প্রত্যাশা সাধারণ মানুষের? প্রত্যাশার দিকে যদি আমরা একবার নজর রাখি, এই বাজেট প্রত্যাশা ঠিক কি রয়েছে, প্রত্যাশার দিকে যদি নজর রাখা যায় সৈকত, প্রথমেই যদি বলি নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে লাগাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ সাধারণ মানুষ বারবার করেই বলছেন যে মূল্য বৃদ্ধিতে তাদের জীবন কঠিন হচ্ছে। প্রত্যেক দিনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবহার্য জিনিসপত্রের দাম ক্রমশ বাড়ছে, সেই অনুযায়ী আয় কোথায়? নিত্য প্রয়োজনীয় জিনিসের দামে কি লাগাম টানানো হবে? এই প্রত্যাশা যেরকম রয়েছে, একদিকে যেরকম এই বিষয়টা যেরকম নজরে রয়েছে, এরই পাশাপাশি আয়কর কাঠামো বদল, আয়কর কাঠামো কতটা বদল হবে, এই দিকে কিন্তু আয়করের ক্ষেত্রে কতটা ছাড়ের ঊর্ধ্বসীমা থাকবে, এই বিষয়টা, কর ছাড়ের বিষয়টা কতটা হতে পারে সাধারণ মানুষ। যদি আমরা হোম লোনের কথা বলি সেক্ষেত্রে, এরই পাশাপাশি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে যে দীর্ঘমেয়াদীর জন্য তারা বিনিয়োগ করছে কিন্তু তাতেও কর দেওয়া হচ্ছে, এই সমস্ত কর এবং তার সঙ্গে অবশ্যই আয়করের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং কৃষিতে, কৃষি ক্ষেত্র আমরা জানি যে আমাদের দেশের বেশিরভাগ একটা বড় অংশ কৃষি ক্ষেত্রের সঙ্গে তাদের জীবিকা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত রয়েছে। কৃষি ক্ষেত্রের জন্য কি কি বরাদ্দ হতে পারে, কৃষি ক্ষেত্রে উন্নতির জন্য, ডিজিটাল প্রসারের জন্য, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিক্ষেত্রে আয়ের স্থায়িত্ব, এমনটাই কিন্তু আশা করছেন কৃষিক্ষেত্রের সঙ্গে যুক্ত যারা রয়েছেন, যে স্থায়িত্ব, আয়ের স্থায়িত্ব, স্থিতিশীলতা তারা চাইছেন, এই প্রত্যাশা রয়েছে। সার এবং বীজের দাম নিয়ন্ত্রণ, এটা আর একটা গুরুত্বপূর্ণ সমস্যা সৈকত। আমরা জানি যে সার এবং বীজের দাম ভর্তুকি কৃষিক্ষেত্রে, এটা কিন্তু বারবার করে কৃষকদের সমস্যার কারণ হয়েছে। এক্ষেত্রে কি নজর দেবেন অর্থমন্ত্রী? বাজেটে এর জন্য কি কিছু থাকবে, এটা বিষয় রয়েছে। এবং পরিকাঠামো, বারবার করে যেই আলোচনা আসছে, পরিকাঠামো সংস্কারের কথা যখন আসছে, লজিস্টিক সেক্টরের কথা যখন আসছে, পরিকাঠামো বাদ যায় কি করে, পরিকাঠামোর ক্ষেত্রে বরাদ্দ কত থাকবে, এটাও কথা কিন্তু সামনে আসছে। কারণ এবারের বাজেট সংস্কারমুখী বলা হচ্ছে। এবং চাকরির সুযোগ বৃদ্ধি, অবশ্যই সেই একই জায়গায় আমরা ঘুরে ফিরে আসছি, কর্মসংস্থান, বেকারত্ব ইস্যু নিয়ে বারবার করে বিরোধীরা সরব হয়েছেন, আমরা দেখেছি। চাকরির সুযোগ বৃদ্ধি, তার জন্য বাজেটে অর্থমন্ত্রী কি পেশ করতে চলেছেন? নীলাঞ্জনা, খুব সুন্দরভাবে তুমি আমাদের প্রত্যাশাগুলিকে সামনে নিয়ে এলে এবং সাধারণ মানুষের প্রত্যাশা নিয়েই আমি একটু চলে যেতে চাইবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন স্বপন বাবু, এবং স্টেট ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন তার কর্মজীবনের অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব সামলেছেন। স্বপন বাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আয়কর, যেটার জন্য একটা বড় অংশের মানুষের নজর থাকে আয়করের দিকে। আমরা দেখেছি বিগত দুটি টার্মে রেপো রেট এবং রিভার্স রেপো রেট সেটাকে কমানো হয়েছে। রিভার্স রেপো রেট কমানোর অর্থ ব্যাংকের আয় এবং তার সঙ্গে মানুষের ইএমআই এর সুযোগ সুবিধা, অর্থাৎ রেপো রেট যদি কমানো হয় তাতে সাধারণভাবে তার সঙ্গে ব্যাংক অর্থাৎ যে হারে সুদ নেয় সেই সুদের হার যদি কমে তাহলে মানুষকে কম টাকায় ঋণ দিতে পারবে এবং মানুষও কম টাকায় ইএমআই দিতে পারবে। কিন্তু বাজারে কিন্তু তার সঠিক প্রতিফলন হয়নি বলে অনেকে দাবি করেন যে রেপো রেট কমছে, ইএমআই কমছে না, যদিও তার সঙ্গে টার্মের অনেক সম্পর্ক রয়েছে। এইটা কতটা ইম্পর্টেন্ট এবারের ক্ষেত্রে বাজেটে? আমি এই প্রসঙ্গে যাওয়ার আগে খুব ছোট্ট করে বর্তমান পরিপ্রেক্ষিতটা যদি একটু বুঝে নিই, ভারতবর্ষের অর্থনীতি এক হিসেবে কিন্তু অত্যন্ত সুইট স্পটে এখন, কেননা হাই গ্রোথ রেট পৃথিবীর অন্যতম সেরা, বড় ইকোনমির মধ্যে সেরা, 7.4 এক্সপেক্টেড। মূল্যবৃদ্ধি অত্যন্ত ভালো নিয়ন্ত্রণে আছে, লেস দ্যান 2%, সম্ভবত 1.7%, যেটা ভারতবর্ষের পক্ষে একটা রেকর্ড। আমাদের ফরেক্স রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ খুব ভালো জায়গায় আছে, প্রায় $710 বিলিয়ন। আমরা মূলত আমাদের অর্থনীতির গ্রোথ ডিপেন্ড করে ডোমেস্টিক কনজামশনের ওপর। আনলাইক চায়না বা ভিয়েতনাম বা কোরিয়া, এরা যে এক্সপোর্ট সাফার করলে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত হবে, সেই জন্য আমরা গত কয়েক মাসেও ক্ষতিগ্রস্ত হয়েছি, কিন্তু অত বড়ভাবে নয় যেটা এই অবস্থায় হতে পারতো অন্যান্য কিছু দেশ। এছাড়াও আরও অনেক দিক দিয়ে ইনফ্রাস্ট্রাকচারে আমাদের খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। আমাদের অটোনমি, স্ট্র্যাটেজিক অটোনমি, খুব ফুয়েল ছাড়া আরও অন্যান্য অনেক ক্ষেত্রে
আমরা খুব বেশি ডিপেন্ডেন্ট নয়, বিদেশ ক্রিটিক্যাল মোমেন্টে আমরা নিজেদের উপরেই চালাতে পারি। তার মানে স্বপনবাবু, আপনার কথার সূত্র ধরে আমি একটা লিঙ্ক পাচ্ছি, সেটা হচ্ছে দেশ স্বনির্ভর হচ্ছে, আত্মসমৃদ্ধ হচ্ছে, সেই কারণে কি জিডিপি বাড়ছে এবং সেই জন্য কি দেশের আয় বাড়ছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। সেটা একটা কারণ। এর সঙ্গেই বড় সংকট এসে নেমেছে, যেটাকে আমরা বলি ট্রাম্প ট্যারিফ। তারপরে ওর সঙ্গেই বোধহয় যুক্ত, সেটা হচ্ছে রুপির মূল্যায়নটা, রুপির ভ্যালুটা কমে গেছে ভিসাভি ডলার অলমোস্ট 7%। বেশ, আমি স্বপনবাবু আসবো এই রুপি, অর্থাৎ কোথাও একটা টাকার উত্থান পতন খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। এবারে আমি আসি ব্যাংকিং এর ব্যবস্থায়, যেটা আমি আসবো স্বপনবাবু, ব্যাংকিং এ আমি অবশ্যই আপনার কাছে আসবো। তার আগে এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি আমার প্রতিনিধি এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন নারায়ণ সিংহ রায়। সেখানকার মানুষের প্রত্যাশা, বাজেট প্রত্যাশা কি বলছে নারায়ণ? না, নারায়ণের সঙ্গে আমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমি আবার একটু স্বপনবাবুর কাছে চলে যেতে চাইবো। স্বপনবাবু, ব্যাংকিং নিয়ে যে বলছিলেন আপনি। ব্যাংকিং ব্যবস্থা এখানেও বলি, গত বহু দশকের মধ্যে ব্যাংকের হেলথ, এখন ব্যাংকের ব্যালেন্স শিট এখন খুব ভালো জায়গায় আছে। ব্যাংকের এনপিএ মাত্রই 2.2% নেমে এসছে, যেটা প্রায় 15% ছিল 2018-তে। এটা একটা বিরাট ক্রেডিট। আর ব্যাংকের মধ্যে যাকে বলা হয় দাদা ব্যাংক, সব থেকে সেরা ব্যাংক, সেই স্টেট ব্যাংকের এনপিএ কিন্তু 1.73 এবং নেট হচ্ছে 0.40। এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের। সুতরাং এর জন্য ব্যাংকের লোকেদেরও কিছু ক্রেডিট প্রাপ্য। লাইটার মোমেন্টে বলছি, সেটা সরকার দিচ্ছেন না হয়তো, এটা লাইটার স্কেলে। এবারে আসি রেপো রেট, রিভার্স রেপো রেট যেটা কমেছে গত এই বছরে, তার ফলশ্রুতি হিসেবে ট্রানজিশনটা কিছুটা ডিলেট হচ্ছে। আলোচনায় ফিরবো, একটা শার্প ব্রেকের টাইম হয়েছে, একটা দ্রুত ব্রেক নিয়ে ফিরছি আবারও আলোচনায় এবং বাজেট প্রত্যাশা নিয়ে। সঙ্গে থাকুন। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচব মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। রেমাল, বলো। आप कट लो। नेक्स्ट, कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নবমবার বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলে মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার, সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশা তো কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রী।
ভোটের বছরে তৃণমূলকে বিঁধেছে কোন্দল কাটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। তৃণমূলের সভায় প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রতিবাদে পথে নামে বনমালী হাজরার অনুগামীরা। বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে নিশানা তৃণমূলের একাংশের। যদিও দ্বন্দ্ব নিয়ে মুখে কুলু প্রাক্তন এবং বর্তমান বিধায়কের, পাল্টা শাসক দলকে বিঁধেছে বিজেপি। অবশেষে লিজ দেওয়া দলীয় কার্যালয় উদ্ধার করল সিপিএম। আর্থিক সংকটের জেরে ঘুষকরায় রবীন সেন ভবন ভাড়া দিয়েছিল বামেরা। মেয়াদ আনন্দপুর অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে আসতে ৩২ ঘন্টা দেরি মানতে নারাজ দমকল মন্ত্রী। পাল্টা বিরোধীদের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ সুজিতের। বললেন, গোডাউনে এত মানুষ থাকছেন ঠিক না। মুম্বাইয়ে বলিউডের প্রযোজক পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে শুট আউট। গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীর। দাবি রোহিত ঘনিষ্ঠের। আন্ডারওয়ার্ল্ড যোগ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। নজর রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ। জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র রাজনৈতিক উত্তেজনা। সূর্যানন্দ মহারাজের প্রবচনের সময় চড়াও হয় কিছু দুষ্কৃতী। খুনের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের হলেও উদাসীন পুলিশ। দাবি সংগঠনের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার রাজ্যের শাসক দলের। জগন্নাথ মাইতি, প্রদ্যুৎ মাইতি, মাধব মাইতি নামে ৩ জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। সূর্যানন্দ স্বামীজির উপর যে ধরনের অত্যাচার করেছে তৃণমূল, আমরা শুধু তৃণমূলের কাছে জানতে চাই যে জয় শ্রীরাম বলা কি অপরাধ? একজন সাধুকে প্রাণে মেরে ফেলবার চেষ্টা হয়েছে, পুলিশ নিরুত্তর, পুলিশ চুপ করে বসে রয়েছে, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। যদি অবিলম্বে কাল সকালের মধ্যে এদেরকে গ্রেফতার করা না হয় এবং পুলিশ কোনো রকম ব্যবস্থা না নেয়, তাহলে আগামীকাল তো আমাদের কর্মসূচি আছেই। আমরা থানার সামনে বিক্ষোভ ঘেরাও যা করার করব এবং এর এফেক্ট সারা চণ্ডীপুর ছাড়িয়ে সারা রাজ্যে দেখা যায়। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমাল। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলে মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? বাজেট নিয়ে তুঙ্গে প্রত্যাশা।
ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে ট্রেন, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি, তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার, বাড়ছে জল্পনা। লোকসভায় বাজেট, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা, নির্মলার ঘোষণা কি, দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। সোমে সাক্ষাৎ, শনিবার চড়া সুর মুখ্যমন্ত্রীর সংঘাতের সুর চড়িয়ে জ্ঞানেশ কুমারকে চিঠি, মমতার আইন ভেঙে মাইক্রো অবজারভার নিয়োগ, কয়েকজন পর্যবেক্ষকের ভূমিকায় প্রশ্ন। ভগবানপুরে আরএসএস এর সাধু সমাবেশে হামলার অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা, খুনের হুমকির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার শাসক দলের। নির্ভুল, কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস #1 টিএসটি বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। আর মাত্র 32 মিনিট 20 সেকেন্ড পরে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন সংসদে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন সংসদে, নির্মলা সীতারামন পৌঁছে গিয়েছে। চূড়ান্ত তৎপরতা শেষ মুহূর্তে, গোটা দেশ তাকিয়ে রয়েছে এই মুহূর্তে সংসদে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাজেটের দিকে। আর তার সবচেয়ে বড় মেগা কভারেজ শুধুমাত্র জি 24 ঘন্টায়, সঙ্গে সব খবর, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে তার বিশ্লেষণ পাচ্ছেন জি 24 ঘন্টায় সকাল থেকে। মানুষের প্রত্যাশা আমরা প্রতি মুহূর্তে তুলে ধরছি। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আপনাদের জানাবো যে বাজেট প্রত্যাশায় কিন্তু ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। এই মুহূর্তে দালাল স্ট্রিটের থেকে যে খবর আমাদের কাছে আসছে যে বাজেটের জন্য শেয়ার বাজার সকালে খোলার পরই কিন্তু ঊর্ধ্বমুখী। সেন্সেক্স, নিফটি দুটোই কিন্তু ঊর্ধ্বমুখী। সেন্সেক্স সূচক 200 পয়েন্ট ওপরে উঠেছে এমনটাই জানা যাচ্ছে। নিফটিও উঠলো 400 পয়েন্ট। দালাল স্ট্রিটের সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আপনাদের দিচ্ছি, এই প্রথম রবিবার বাজেট এবং বাজেটের জন্য খোলা শেয়ার বাজার। সাধারণত রবিবার বন্ধ থাকে দালাল স্ট্রিট, এবং সেখানে আজকে সেন্সেক্স এবং নিফটি দুটোই ঊর্ধ্বমুখী। এবং অর্থনীতিবিদেরা বলেন যে এটা জেনারেল ট্রেন্ড, কারণ প্রত্যাশার আগে প্রত্যেকবারই দেখা যায় যে সেন্সেক্স নিম্নমুখী থাকে, এবারও তার অন্যথা নয়। তবে এবার রবিবার বাজেট পেশের দিন, রবিবারও কিন্তু খোলা রয়েছে ভারতীয় শেয়ার বাজার। প্রধানমন্ত্রী সংসদে পৌঁছেছেন, যেমনটা একটু আগে আপনাদের জানাচ্ছিলাম, সেই ছবি এবার আমাদের হাতে এসে পৌঁছেছে, সেই ছবি আপনাদেরকে দেখাবো। দেখুন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সংসদে পৌঁছেছেন, মন্ত্রিসভার বৈঠক, সেই বৈঠকে বাজেট পেশের ছাড়পত্র দেওয়া হবে, সেই ছবি আপনাদেরকে এই মুহূর্তে আমরা দেখাচ্ছি। আর এই মুহূর্তে আমি আবারও চলে যাব নিউজ রুমে, সেখানে আমার প্রতিনিধি নীলাঞ্জনা রয়েছেন, এবং নীলাঞ্জনা প্রত্যেকটি বিষয় খুঁটিনাটি আমাদেরকে দেখাচ্ছেন যে এই বাজেট ঘিরে ঠিক কোন কোন চক্রব্যূহ থাকে। আমি নীলাঞ্জনার কাছে আবারও চলে যাব। নীলাঞ্জনা, এবার তুমি আমাদের কি দেখাচ্ছ? সৈকত, এতক্ষণে বাজেটের চ্যালেঞ্জ কি, বাজেটের প্রত্যাশা কি আমরা দেখাচ্ছিলাম, কিন্তু এবার আমরা যদি আসি আমাদের রাজ্যের কথায়, অর্থাৎ বাংলার কথায়। 5টি রাজ্যে নির্বাচন রয়েছে এবং তার আগে এই বাজেট পেশ হচ্ছে। খুব স্বাভাবিকভাবে এই 5 রাজ্যের এক্সপেকটেশন তো থাকবেই যে তাদের জন্য বাড়তি কোনো বরাদ্দ বা বাড়তি কোনো ঘোষণা থাকে কিনা। যেমনটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম, বিহার নির্বাচনের ঠিক আগে বাজেটে একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল বিহারের জন্য। বাংলার ক্ষেত্রে সেই বাড়তি বরাদ্দ কি আমরা পাবো, সেদিকে এক্সপেকটেশনের জায়গা যেরকম রয়েছে। তবে আমি এখন যেটা দেখাবো 2025-এর দিকে, যদি আমরা 25-এর বাজেটে যদি ফিরে যাই, বাংলার ক্ষেত্রে পাওয়া না পাওয়ার কি হিসেব ছিল, আমরা যদি বাংলার ক্ষেত্রে সেদিকটা দেখাই, 2025-এর বাজেটের ক্ষেত্রে সেই হিসাব যদি বাংলার ক্ষেত্রে আমরা তুলে ধরি যে কি পাওয়া না পাওয়ার হিসেব ছিল। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর, এটা যেরকম একটা পাওয়ার জায়গায় যদি থাকে সৈকত, আর এরই পাশাপাশি পূর্বোদয় প্রকল্প, আমরা জানি যে পূর্ব দিকে যে রাজ্য, সেখানে
ঝাড়খণ্ডের মতন রাজ্য রয়েছে। এই পূর্বোদয় প্রকল্প একটা পাওয়ার জায়গায় যদি থাকে, কিন্তু না পাওয়ার লিস্টটাও কিন্তু রয়েছে। বিশেষ করে বরাদ্দ কিন্তু গতবারে বাজেটের ক্ষেত্রে ছিল না, কিন্তু এবার পুরো পরিস্থিতি আলাদা। এবার বিধানসভা নির্বাচন রয়েছে এবং এই জায়গা থেকে এই প্রশ্ন আসছে যে বিধানসভা নির্বাচন যখন সামনে রয়েছে, বাজেটে যখন সংস্কারের কথা বলা হচ্ছে, তাহলে সংস্কার এবং ভোট এই দুটোকে সামঞ্জস্যে রেখে বাংলার ক্ষেত্রে কি বাজেট পেশ হবে, সেই বিষয়টা যেরকম রয়েছে। এবং ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও নীরবতা গতবার বাজেটের ক্ষেত্রে রেখেছে। এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘাটাল মাস্টার প্ল্যান বারবার করে কেন্দ্র রাজ্য টানাপোড়েন সংঘাত এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রয়েছে। যদি এখন রাজ্য, সেক্ষেত্রে আমরা দেখেছি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন। তো এই বিষয়গুলো যেরকম রয়েছে 2025-এর নিরিখে, এবার 2026 পরিস্থিতি, যখন বিধানসভা নির্বাচন, তার আগে বাজেট পেশ হচ্ছে, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের বিষয় রয়েছে, কেন্দ্র বঞ্চনার অভিযোগে রাজ্য বারবার করে সরব হচ্ছে, তার মধ্যে ভোট সংস্কারের কথা বলা হচ্ছে। একেবারে ভোটমুখী বাংলা, কারণ এই প্রসঙ্গ কেন বারবার আসছে আপনাদের নিশ্চয় মনে আছে যে ভোটমুখী বিহারের ক্ষেত্রে কত প্রকল্প, কত আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, এবং ভোট না থাকার পরেও আমরা দেখেছিলাম যে যেহেতু নরেন্দ্র মোদী সরকারের বাকি দুটি খুঁটি ছিল বিহার এবং অন্ধ্রপ্রদেশ, এবং সেই কারণে দেখেছিলাম অন্ধ্রকেও প্রচুর কিছু দেওয়া হয়েছিল। কিন্তু এবার ভোটমুখী বাংলা, অসম, তামিলনাড়ু, কেরালা, একাধিক রাজ্য, স্বাভাবিকভাবেই সেই ভোটমুখী বাংলার জন্য কি থাকবে। আমি অজিতাভ রায়চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, আমি তো কাছে চলে যেতে চাইবো। অজিতাভ বাবু, একদম সোজা সাপটা যদি প্রশ্ন করি যে যদি ভোটের ভেটি নিয়ে আলোচনা হয়, কারণ এখন তো রাজনীতি বা বাজেট অনেকটা বেশি এই ধরনের আলোচনার দিকে চলে যাচ্ছে, মানুষও শুনতে পছন্দ করেন, বাংলার মানুষ জানতে চাইছেন কেন্দ্রীয় সরকার এবারে ভোটমুখী বাংলার জন্য কি দেবে, কতটা জায়গা রয়েছে দেওয়ার? সমস্যাটা হচ্ছে যে ভোটমুখী বাংলার জন্য দুটো তিনটে জিনিস হয়। একটা হচ্ছে আমরা দেখি রেল প্রকল্প হয়, মেট্রো রেল বা অন্যান্য রেল প্রকল্প, এটা একটা জায়গা যেটা হয়। আর অন্যদিকে যেগুলো রাজ্য এবং কেন্দ্রের যুগ্ম দায়িত্বে আছে, সেইখানের কতটা কেন্দ্রীয় প্রকল্প আমাদের দিকে আসবে সেটা খুব বলা মুশকিল। বিশেষ করে পরিকাঠামোর ক্ষেত্রে যদি আমরা কিছু পাই, আর কৃষিক্ষেত্র বা শিল্পক্ষেত্রে আলাদা করে কিছু করা জায়গাটা যে খুব বেশি আছে বলে আমার মনে হয় না। এবং একটা জিনিস মনে রাখতে হবে, সব কিছু কিন্তু বাজেটে আসে না। আমরা দেখি সারা বছর ধরে অ্যানাউন্সমেন্ট হয়। এখন যেহেতু ভোটটা আসছে, যদি শিল্পক্ষেত্রে কোথাও শিল্প তালুক বা কোথাও কিছু ক্ষেত্রে কিছু অ্যানাউন্সমেন্ট হয়, এবং রেলের ক্ষেত্রে বা মেট্রো রেল বা এই জাতীয় জিনিসে কিছু অ্যানাউন্সমেন্ট হতে পারে, এই বিষয়ে আমি যে খুব একটা আশা করছি। অজিতবাবু, আমি একটু আপনার বক্তব্য কেটে একটা বিষয় না জিজ্ঞাসা করে পাচ্ছি না। সেমিকন্ডাক্টর কারখানা, এই সেমিকন্ডাক্টর কারখানা কলকাতায় হওয়ার কথা, এবং এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা এনেছি, নরেন্দ্র মোদী সরকার বলেন আমরা এনেছি। সেমিকন্ডাক্টর কারখানা ভারতবর্ষের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এক। দুই হচ্ছে, আপনি বলছেন যৌথ প্রকল্পের কথা, যদি যৌথ প্রকল্পের কথাও ধরি যে ঘোষণা হয়, সেক্ষেত্রে তো এই রাজ্যে বাধা দেওয়া হয় বলে প্রধানমন্ত্রী সদ্য অভিযোগ করে গেছেন। এক হচ্ছে সেমিকন্ডাক্টর প্রকল্পটার যে ধরনটা সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে ওই সাবসি, মানে সমুদ্রের তলা দিয়ে কেবল যাবে, এবং তারপর এইটা একটা হয়েছিল। আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টরের প্রসেসিং পার্টটা, মানে ওই একদম সেমিকন্ডাক্টর তৈরির কিন্তু কোনো প্রকল্প ছিল না, প্রসেসিং এর পার্টটা ছিল। তো সেটা এই মুহূর্তে কতটা এগিয়েছে তো এর তো হিসাব হয়তো পাওয়া যাবে, আমি জানি না, অনেক ক্ষেত্রে এটা দেওয়া হয়। আর দ্বিতীয় প্রশ্নটা তুমি জানো কি করলে? আমি একেবারে যেটা জানতে চাইছিলাম যে সাধারণ মানুষের ক্ষেত্রে মানে কতটা সম্ভব এই ভোটমুখী বাংলাকে দেওয়া, কতটা মানে যৌথ প্রকল্পের ক্ষেত্রে কি হবে, যে তুমি বললে যে এটা তো মানে সমস্তটা রাজ্য, কেন্দ্র বলছে রাজ্য আটকে রাখে, রাজ্য বলছে কেন্দ্র দেয় না। কিন্তু যৌথ প্রকল্প মানে যেমন ধরা যাক আমাদের বড় প্রকল্পগুলো কোথায় আসে, এক হচ্ছে যেটা পশ্চিমাঞ্চল বলি, অর্থাৎ খনিজ, স্টিল, ইস্পাত, কয়লা, এই জায়গাগুলোতে অনেক ইনভেস্টমেন্ট হয়। আর বড় ইনভেস্টমেন্ট কিন্তু সরকারি প্রকল্পে আজকাল আসে না, আসে প্রাইভেট সেক্টর থেকে, বেসরকারি ক্ষেত্র থেকে। সেই বেসরকারি ক্ষেত্রে তো বাজেটে অ্যানাউন্সমেন্ট হবে না। পরিকাঠামোতে যদি অর্থাৎ সরকার যদি বলেন আমি আজকে সেমিকন্ডাক্টর এবং ইত্যাদির জন্য গুজরাটে যেমন একটা পুরো শহর তৈরি হয়ে গেছে, ওরকম শহরের জন্য আমরা একটা আরবান ডেভেলপমেন্টের জন্য একটা চিন্তা ভাবনা করছি, এবং সেটা সরকারের সঙ্গে করবে। সরকার জমি দিতে পারে, সরকার অন্যান্য সুবিধা দিতে পারে, রাজ্য সরকার। সেখানে কেন্দ্রীয় সরকার যদি সেটা বলেন তার একটা মানে হয়। কিন্তু আমি
খুব একটা প্রত্যাশী নই যে সেরকম একটা বড় অজিতবাবু ইনভেস্টমেন্ট আমরা নজর রাখছি এবং আলোচনাও চলতে থাকবে, এই জার্নি চলবে, কারণ খুব অনেক কিছু প্রত্যাশার আমাদের বুকের ছাতি ফুলছে যত সময় এগোচ্ছে। আমরা প্রত্যাশা প্রার্থী, আমরা প্রত্যাশা রাখছি। আমি এই বাজেটের জায়গাগুলো প্রত্যেকটা জিনিস আলোচনা করতে চাইছি এবং সঙ্গে প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা। আর সাধারণ মানুষের প্রত্যাশা জানার জন্য আমাদের দুই প্রতিনিধি দুই জায়গায় এই মুহূর্তে রয়েছেন। বাসুদেব রয়েছেন আসানসোল থেকে এবং বীরভূম থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন। আমি প্রথমে একটু প্রসেনজিতের কাছে চলে যেতে চাইবো। প্রসেনজিৎ, এই মুহূর্তে বীরভূমবাসী তারা কি চাইছেন বাজেট থেকে? দেখো, একেবারেই তাই। মানুষের বাজেট মানে প্রত্যাশা, মানুষ বাজেট মানে কি পাচ্ছেন, সাধারণ মানুষের কতটা উপকার হচ্ছে, সেই বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আমি এই মুহূর্তে সকালের একদম বোলপুরে একটি চায়ের ঠেকেই রয়েছি, চায়ের দোকান, সেখানে সবাই আড্ডা দিচ্ছে। তাদের কাছে একটু প্রথমে কথা বলে জানবো যে আসলে তারা কি প্রত্যাশা করছেন এই বাজেট থেকে, সাধারণ মানুষের কতটা উপকার হবে। দাদা, প্রথমে একটু জানতে চাইবো যে আজকে বাজেট ঘোষণা কতটা এক্সপেকটেশন করছেন, সাধারণ মানুষের কতটা কি হতে পারে? সাধারণ মানুষের যতক্ষণ মাননীয় অর্থমন্ত্রী না বলছেন ততক্ষণ আমরা জানতে পারছি না। তবে আমাদের প্রত্যেকেরই আশা যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবটা একটু বাড়ানো, কারণ যেভাবে অর্থনৈতিকভাবে জিনিসপত্রের যেভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে যেটুকু বেতন পায় সেই টাকায় কিন্তু মানুষের পক্ষে নাবিশ্বাস হচ্ছে, অন্তত নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমরা আশা করব এইটা হোক। আমরা আশা করব তেলের দামটার নিয়ন্ত্রণ হোক, কারণ তেলের দাম মানেই তো সব জিনিসের দাম বাড়া। এবার সবই আমরা আশা করছি। আমরা আশাহত হব না আমরা সত্যি করে আনন্দ পাবো, সেটা তো না বলা বন্ধ, বলতে পারছি না। তবে পশ্চিমবাংলায় বিধানসভা ভোট আছে, বাংলার কথা নিশ্চয়ই খানিকটা ভাববেন, কারণ এখন তো যা কিছু হয় নির্বাচন ছাড়া কিছু হয় না। নির্বাচনের দিকে তাকিয়ে যদি হয় তাহলে বাংলার মানুষ খুশি হবে, আমরাও খুশি হবে। তবে একেবারে তুমি শুনলে যে একদিকে যেমন মানুষ চাইছে তাদের শান্তির জন্য, তেমনি আরও মানুষ আছে, তাদের সাথে একটু কথা বলো। দাদা, একবার একটু জানতে চাইবো, আজকে তো বাজেট ঘোষণা, তাহলে সাধারণ মানুষের প্রাপ্তি কি কিছু আদৌ হবে? সাধারণ মানুষের অবশ্যই প্রাপ্তি হবে, কারণ দেশ এখন প্রান্তিক মানুষের জন্য ভাবছে। প্রান্তিক মানুষ উপকৃত হলে বাজার অর্থনীতি চাঙ্গা হবে এবং মানুষের আয় বাড়বে। এবং সেই দিক থেকে দেখে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি, এই যে সোনার উপর দামের যে পতন ঘটলো, এই যে একটা গেম চলছে, এই গেমটা মানে প্রত্যাশিতই গেম। এবার এর জন্য কিন্তু খুব ভালো বক্তব্য রাখছেন, খুব ভালো প্রসেনজিৎ, উনি খুব সুন্দরভাবে বলছেন এই যে সোনার উপর দাম পড়ে যাওয়া, এটা যে বৈশ্বিক অর্থনীতির একটা অস্থির পরিস্থিতির ফল, এই খবরও সাধারণ মানুষ রাখছেন। আমি একটু চলে যাবো আসানসোলে বাসুদেব রয়েছেন। বাসুদেব, এই মুহূর্তে সকালবেলা চায়ের থেকে বাজেট নিয়ে কতটা ঝড় হচ্ছে, কি বলছেন তারা প্রত্যাশা? দেখো, সকাল থেকেই কিন্তু আসানসোলে আমরা বিভিন্ন চায়ের থেকে গিয়েছি, সেখানে কিন্তু সত্যি ঝড় উঠেছে এবং বেশিরভাগ আমরা পাচ্ছি যেটা বয়স্ক যারা, তারা বিভিন্ন রকম দাবি তুলছে। সাধারণত কি দাবি আপনাদের তুলছেন, আপনারা কি প্রত্যাশা করছেন? আমি শ্যামল সিনহা, আমি রাইফেল শুটিং ইন্টারন্যাশনাল জাজ। আমি আমার লাইনে বলতে পারি যে খেলো ইন্ডিয়া ভারতবর্ষে প্রবর্তন করার পর গ্রামে গঞ্জের প্রচুর ছেলে আজকে আন্তর্জাতিক স্তর পর্যন্ত এগিয়ে গেছে, সেই জন্য ধন্যবাদ। এবং সেই সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলতে চাই যে খেলাধুলোর মানকে উন্নত করতে গেলে যে ইনস্ট্রুমেন্ট, সেই ইনস্ট্রুমেন্টের ওপর থেকে অন্তত জিএসটিটা তুলে এই খেলোয়াড়দেরকে একটু উদ্বুদ্ধ করুন। অর্থাৎ খেলাধুলার জিনিস থেকে জিএসটিটা তুলে দেওয়ার, কি বলবেন, আপনার কি প্রত্যাশা? আমাদের প্রত্যাশা পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি যে হচ্ছে, জিএসটিটা ইমিডিয়েট তোলা উচিত এবং সাধারণ মানুষের সাথে, গরিব মানুষের সাথে জিনিসপত্রের দাম অবিলম্বে কম উচিত। এবং লোকাল ট্রেনগুলো যেভাবে সময় দেরি করছে, লোকাল ট্রেন যে কমিয়ে দেওয়া হচ্ছে এবং বন্দে ভারতের নাম করে সাধারণ গরিব মানুষ যে ট্রেনে যায়, সেই ট্রেনের যাতে পরিষেবা ঠিকঠাক থাকে, ভালো ট্রেন দিক, বন্দে ভারত দিক, কিন্তু তার সঙ্গে লোকাল ট্রেনের পরিষেবাগুলো সাধারণ মানুষের স্বার্থে এগুলো দেখা উচিত সরকার। ওষুধ নিয়ে কি বলবেন, আপনি তো ওষুধ ব্যবসা? আমি শাইন ফার্মাতে আছি, তা আমার মনে হয় যে ওষুধের যে চড়া হারে ওষুধের দাম বেড়েছে, সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে, সেটা যদি একটু কম করা হয় তাহলে সাধারণ মানুষ একটু উপকৃত হবে। আপনি তো ইনকাম ট্যাক্সের আইনজীবী, একটু যদি স্ল্যাব নিয়ে কিছু বলেন। স্ল্যাবটা বাড়ানো দরকার, আর যেসব স্ল্যাব বাড়িয়েছেন কিন্তু অনেক কিছু
অ্যালাউন্স যেটা কমে মানে বন্ধ হয়ে গেছে, তার জন্য মানুষের উপর প্রচুর চাপ পড়ছে এবং যে জিনিসপত্রের যে দাম বেড়ে গেছে সেইটা নিয়ে ম্যাডামের কাছে আমরা একটা অনুরোধ করব আমাদের ফিনান্স মিনিস্টারের কাছে, যে উনি যেন দামটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। একেবারে, অর্থাৎ আমরা বাসুদেব খুব সুন্দরভাবে তুমি আমাদের এই উপস্থাপনগুলো তুলে ধরলে, এই কারণে যে পাঁচটি বিষয় 5 রকমের মানুষের প্রত্যাশা আমরা শুনলাম। প্রসেনজিৎ আরো বেশ কয়েকটি বিষয় প্রত্যাশা আমাদেরকে শোনালেন। কারণ দেখুন, বাঙালিদের ক্ষেত্রে যদি আমি আলোচনা করি, বাঙালিরা কিন্তু সোনা যা পরেন তার থেকে বেশি জমাতে ভালোবাসেন। ফলে স্বাভাবিকভাবেই সোনা কিনতে পারছেন না, বিয়ের মরশুম যাচ্ছে, সোনা কিনতে পারছেন না, ফলে এটাও খুব গুরুত্বপূর্ণ এবারের ফ্যাক্টর ছিল। আমি এই মুহূর্তে শোনাবো মানুষজন কি বলছেন। শিয়ালদহে যারা আসছেন যাচ্ছেন, ট্রেনে আসছেন যাচ্ছেন, সেই সমস্ত যাত্রীরা কি বলছেন এবারের বাজেট নিয়ে, শুনুন। ভারতবর্ষে দ্রব্যমূল্য বৃদ্ধি যেভাবে বেড়ে চলেছে, সাধারণ মানুষের জীবনযাপন অনেকটা ব্যাহত ঘটছে। সোনার উপর দাম এতভাবে বেড়ে চলেছে, বাজেটের মধ্যে দিয়ে এই সোনার উপর দাম যদি কমাতে পারে সরকার, দাম যাতে কমায় তার জন্য আমরা সাধারণ মানুষ আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। গ্যাসের দাম কমলে আমাদের সুবিধা হয়। সোনা রূপো গরিব ঘরের মেয়েদের বিয়ে দেওয়ার জন্য তারা খুব অসুবিধায় পড়ে যাচ্ছে। এর জন্য সরকারের কাছে আমরা অনুরোধ করছি যে দামটা কমিয়ে দিক। দেখুন, আমি দক্ষিণবঙ্গ থেকে এক লাফে এখন যাব একটু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের শিলিগুড়ির মানুষজন বাজেট প্রত্যাশায় কি বলছেন, শুনুন। ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, এডুকেশনে ইনভেস্টমেন্ট বেশি করা উচিত, ডিফেন্সে বেশি করা উচিত। আর আপনাদের স্পেশালি যা মহিলাদের জন্য গভর্নমেন্ট কাজ করছে ওটা করা উচিত। এই যে পড়াশোনা, এডুকেশন আর মেডিকেল, এইটা একটু বেশি জোর দিলে ভালো হয়। গ্রামে গ্রামে ভালো স্কুল করা দরকার, গ্রামে গ্রামে ভালো চিকিৎসালয় করা খুব দরকার। শিক্ষা আর স্বাস্থ্য দুটাই আমাদের মেন ইস্যু। আমাদের কেউ বলছেন ঘুরিয়ে পরিকাঠামো হোক, পরিকাঠামো হলে জিনিসের দাম কমবে, সুযোগ সুবিধা বাড়বে। আর কেউ বলছেন না, ডাইরেক্ট আমার পকেটে তার সুযোগ সুবিধা চাই। যেমন ধরুন, আমার মেয়ের বিয়ে দেবো, মেয়ের বিয়ে দিতে গেলে তো সোনা কিনতে হবে। বাজারে সোনা 1,50,000 টাকা ভরি। যদি সঠিক সোনা কিনতে হয় তাহলে কোথাও আরেকটু বেশি, মজুরি বেশি। কিন্তু মানুষ বলছেন সেটা যদি কমে 70-80-তে আসে সুবিধে হয়। কেউ বলছেন আমার যা ইনকাম সেই তুলনায় আমাকে যখন ভরতে হচ্ছে আয়কর, সেই আয়করের পরিমাণটা আরেকটু কমানো দরকার। আপনারা জানেন যে আয়কর এই মুহূর্তে 12 লাখ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। পুরনো যে রিজিম সেই রিজিমেও আপনি দিতে পারেন, কিন্তু সেক্ষেত্রে সুযোগ সুবিধা বা তার সঙ্গে যে অ্যাডেড ইনক্লুশন এক্সক্লুশনের বিষয় রয়েছে সেগুলো রয়েছে। আর স্ট্যান্ডার্ড ডিডাকশন রয়েছে 75,000, মানে 12,75,000 টাকা পর্যন্ত আয়করের ছাড় রয়েছে। এবার কি সেই স্তর অপরিবর্তিত থাকবে? নজর রয়েছে সবার। সচিন পাইলট, কিরেন রিজিজু অর্থাৎ দিল্লির নেতারা কে কি বলছেন, শুনুন। हमने देखा है पिछले कई सालों से बजट होता है सरकार की मंशा जाहिर करने का एक जरिया होता है। ये खाता नहीं है गुना भाग का। सत्ता में रहने के बावजूद भी मुझे लगता है कि भारतीय जनता पार्टी की सरकार है, उसने अपना ध्यान केंद्रित किया हुआ है उन मुद्दों पर जो धरातल पर बहुत प्रभावी नहीं है। और चुनाव से पहले आप लोगों के खाते में पैसे डाल सकते हो चुनाव जीतने के लिए, लेकिन जब आज ज़रूरत है लोगों को, किसान को कर्जा माफ़ी की, गृहिणियों को, बच्चों को, महिलाओं को, उनके लिए सरकार बजट में नहीं कर रही है। ये बड़ा दुख की बात है। বিকশিত ভারত, বিকশিত বাংলার জন্য বাজেট হচ্ছে। এই বাজেটে আপনারা দেখতে পাবেন পশ্চিম বাংলা সমেত সারা ভারতবর্ষের জন্য কিভাবে মোদিজি নিয়ে আসছেন আজকে বাজেটের যে ব্যবস্থা সারা দেশের জন্য। আজকে আমরা সবাই সারা ভারতবাসী দেখতে পাবো। विकसित भारत का एक रिफॉर्म एक्सप्रेस, प्राइम मिनिस्टर का रिफॉर्म एक्सप्रेस बहुत तेजी से आगे बढ़ेगा। और भारत का बजट को आज के दिन में विश्व देखता है, पूरा देखता है कि भारत का बजट में क्या होगा। तो सब हम लोग अच्छा से उम्मीद के साथ आज बजट सुनेंगे। আমি একটু স্বপন বাবুর কাছে চলে যাব। স্বপন বাবু, আমার মনে হয় যে সাধারণ মধ্যবিত্ত মানুষ, চাকরিজীবী মানুষ, তাদের অনেক বড় আশা থাকে এবারের বাজেটে, প্রত্যেকবারের বাজেটে, সেটা হচ্ছে আয়করের ছাড়। আমরা জানি যে 12 লাখ টাকা পর্যন্ত আয়কর ছিল এবং স্ট্যান্ডার্ড ডিডাকশন ছিল 75,000, মানে 12,75,000।
এবং ম্যাডাম সীতারামন তিনি জানিয়েছিলেন যে এই ক্ষেত্রে পুরনো রিজিমেও কেউ দিতে পারেন, নতুন রিজিমেও দিতে পারেন, কিন্তু আয়করের সরলীকরণের জন্য আমরা দেখেছি যে নতুন আইন আনা হচ্ছে, সেটা এখনো পর্যন্ত পাশ হয়নি বা আসেনি। এবারের বাজেটে এই আয়করটাকে আপনি কিভাবে দেখছেন? আয়করে নতুন করে কোনো ছাড় হবে বলে আমার খুব একটা আশা নেই, যদিও চাকুরিজীবীরা যারা আরও বেশি আয় করেন তারা চান অন্ততপক্ষে কিছুটা হোক। আমার মনে হয় অ্যাট বেস্ট মার্জিনাল লেভেলে কিছু টিঙ্কারিং হতে পারে, খুব একটা কিছু হবে না, হয়তো স্ট্যান্ডার্ড ডিডাকশন সামান্য বাড়লো এইসব। এমনিতেই এখন সত্যি কথা বলতে কি ভারতের অর্থনৈতিক অবস্থার কথা ভাবলে 1 লক্ষ পর্যন্ত আয়, তার উপরে প্রেজেন্ট যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশন, চাকরি করলে 1,06,000 পর্যন্ত ট্যাক্স ফ্রি তারা পাচ্ছেন, তাদের খুব একটা কমপ্লেন করার জায়গা কি আছে? এটা আমার একটা প্রশ্ন। এরপরে কথা ভাবছি যে ডিপোজিটের ক্ষেত্রে যখন ইন্টারেস্ট রেট কমে, একটা ভালনারেবল সেক্টর হচ্ছে যারা দুস্থ বয়স্ক মানুষ, তারা কিন্তু ওই ইন্টারেস্ট ইনকামের জন্য অনেকটা নির্ভরশীল, তাদের ক্ষেত্রে কোনো রিলিফ দেওয়া যায় কিনা। আর আয়করের ব্যাপারে কর্পোরেট সেক্টরেও কর্পোরেট আয়কর যে পর্যায়ে নেমে এসছে, আর কমানোর কোনো আমি একটু আপনাকে একটা জিনিস জানতে চাইছি যে বিশেষ করে বয়স্ক মানুষ যারা রিটায়ার করেছেন তাদের ক্ষেত্রে অনেকেরই বড় অভিযোগ থাকে সরকারের বিরুদ্ধে, স্বল্প সঞ্চয় সুদের হারটা কেন এত কম, সেটা বাড়ানো যাচ্ছে না। এখানেও ওই সব রকম ফ্রিবিজ বা সব রকম ওয়েলফেয়ার মেজার্সেই প্রপার টার্গেটিং যতদিন না করা যাবে, সকলের ক্ষেত্রে করতে গেলে একটা বিরাট বার্ডেন, এবং সেটা কোনো পারপাস ঠিক সার্ভ করে না। এখন যাদের প্রচুর ইনকাম আছে, ইন্টারেস্ট ইনকাম কিন্তু সব থেকে বেশি পান যারা উচ্চবিত্ত, তারাই পান। শুধুমাত্র আমরা কিভাবে টার্গেটিং করে শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য কিভাবে এটা সীমিত রাখতে পারি, এটাই চ্যালেঞ্জ। সেই জন্য এবারে প্রধানমন্ত্রীর একটা কথা সকলেরই খুব মনে হয়, সেটা হচ্ছে রিফর্ম এক্সপ্রেস। এই রিফর্ম এক্সপ্রেসের মধ্যে নিশ্চিতভাবে আমার এটা দৃঢ় বিশ্বাস একটা আসতে চলেছে, সেটা হচ্ছে প্রপার টার্গেটিং অফ সাবসিডিজ আর ফ্রিবিজ। এটা আমাদের ইকোনমিক সার্ভেতেও এই জিনিসটা উল্লেখ করা হয়েছে। এই প্রপার টার্গেটিংটা অত্যন্ত জরুরি। খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন প্রধানমন্ত্রীর বক্তব্যে, ইঙ্গিত রয়েছে যে প্রধানমন্ত্রী সংস্কারমুখী বাজেট, এবং সেটা কিভাবে সংস্কার না, নিম্নবিত্ত সাধারণ মধ্যবিত্ত মানুষের জন্য কিছু রিলিফকে সামনে রেখে বাজেটকে সংস্কারমুখী করে তোলা। যদিও বাজেট মানে দু রকমের কথা আমাদের মাথায় আসে, একটা হচ্ছে সংস্কারমুখী বাজেট, আরেকটা হচ্ছে উদারমুখী বাজেট। নরেন্দ্র মোদী সরকারের বাজেট যে উদারমুখী নয় একথা বিরোধীরা বারবার বলে, কিন্তু সংস্কারের ক্ষেত্রে সাধারণ মানুষের পকেটে কতটা স্বস্তি থাকবে, এটাই এবারের বাজেটের অন্যতম আলোচনার বিষয়। বিরতির পর আবার আলোচনায় আসছি, সঙ্গে থাকুন। কেশরিয়া বেশে মন যোগী হল রে, আনন্দে নেচব মাতোয়ারা হল রে, কেশরিয়া বেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন রেমাল। आप कट लो, नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে।
জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশত কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রীর। ভোটের বছরে তৃণমূলকে বিদেশে কোন্দল কাটা। পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। ঠিক 8 মিনিট পর সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার আগে এই মুহূর্তে আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছেন, আর এবার আমরা দেখতে পাচ্ছি যে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং সাংসদ ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সংসদে পৌঁছলেন। বাজেটের যে অধিবেশন শুরু হচ্ছে, কিছুক্ষণ পরেই অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতা শুরু করবেন। তার আগে সংসদ পৌঁছলেন আমরা দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है। जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশত কোনো উদ্দেশ্যে করা হচ্ছে।
আজ কেন্দ্রীয় বাজেট টানা নভেম্বর বাজেট পেশ করবেন নির্মলা সীতারামন। কৃষক, রেলযাত্রী, বেতনভোগীদের জন্য কি সুখবর শোনাবেন নির্মলা? কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বৈঠকে বাজেট অনুমোদন। ভোটমুখী বাংলায় বাড়তি নজর, পশ্চিমবঙ্গের জন্য বাড়তি বরাদ্দ, নতুন রেলপথ পাবে, থমকে থাকা মেট্রোর ভবিষ্যৎ কি? তৃণমূলের বঞ্চনার অভিযোগ কাটাতে কি দাওয়াই নির্মলার? বাড়ছে জল্পনা। আজ লোকসভায় বাজেট, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ থেকে কর্মসংস্থানে কি ঘোষণা? নির্মলার ঘোষণা কি? দিনভর বাজেট দেখুন শুধুমাত্র জি 24 ঘন্টায়। নির্ভুল, কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক এবং পতঞ্জলি গরুর দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরুর দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। যা কলিফল স্টুডিও থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি সৈকত। বাজেট 2026-এর সব খবর শুধুমাত্র জি 24 ঘন্টার। এই মুহূর্তে সবচেয়ে খবর, বাজেট পেশের আগে মাত্র মিনিট 4 বাকি বাজেট শুরু হতে। তার আগে সংসদের বাইরে এই মুহূর্তে বিরাট বিক্ষোভ বিরোধীদের। দেখতে পাচ্ছেন সেই ছবি। তৃণমূল কংগ্রেস সভা থেকে শুরু করে বিরোধী দলের সাংসদরা এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবি, একেবারে সরাসরি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বাজেট পেশের মাত্র মিনিট 3 বাকি। তার আগে এই মুহূর্তে কয়েকজন সাংসদ তারা বিক্ষোভ প্রদর্শন করলেন। শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সপা সাংসদ আমরা দেখতে পাচ্ছি তিনি রয়েছেন। অখিলেশ সিং যাদব, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন প্রতিনিধি। রাজীব, এই মুহূর্তে জনা কয়েক সাংসদ বিক্ষোভ দেখালেন, কি বলছেন তারা? দেখো, তাদের বক্তব্য যে বঞ্চনা হচ্ছে, বিভিন্ন রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে এবং এই কেন্দ্রীয় বাজেট যেখানে পেশ করা হচ্ছে তার আগে সরকারের উচিত যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেদিকে নজর দেওয়া। মূলত এই বিষয়কে সামনে রেখে সমাজবাদী পার্টি এবং তৃণমূল কংগ্রেসের সাংসদকেও দেখলাম সেখানে হাজির হয়েছেন এবং তারা বিক্ষোভ দেখালেন। আর এই মুহূর্তে যখন আমি তোমার সঙ্গে কথা বলছি তখন নির্মলা সীতারামন তিনি বাজেট পেশ করবেন। আর 2 মিনিট বাকি রয়েছে। আর এই মুহূর্তে বাজেট পেপার, এই পেপার যেগুলি সাংসদদের দেওয়া হবে সেগুলি একটি ট্রাকে করে কিন্তু সংসদ ভবনে এসে পৌঁছলো। অর্থাৎ একেবারে একদিকে যখন চূড়ান্ত প্রস্তুতি সরকারের তরফ থেকে বাজেট পেশের শুরু হয়ে গিয়েছে, আবার তখনই দেখা যাচ্ছে বিরোধীরা তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন এবং বাজেট পেপার সংসদ ভবনে এসে পৌঁছে গিয়েছে। আর 2 মিনিট। আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে শোনাবো কে কি বলছেন। যেটা প্রাপ্য, সে প্রাপ্য টাকাটা আমাদেরকে দিক। এত বড় বঞ্চনার শিকার ভারতবর্ষের পশ্চিমবঙ্গ ছাড়া অন্য কোনো রাজ্যের প্রতি হয়নি এবং নানাবিধ উন্নয়ন প্রকল্পে অন্তত কেন্দ্রীয় সরকার এবার কিছু এরা টাকা দিক। ভোটের একটা লোভ ওদের আছে, সেই দিকে তাকিয়ে কিছু করতে ভালো, তাহলে বাংলার লোক জানবে যে এই সরকার বাংলা বিরোধী সরকার। সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে সঙ্গে ভারতীয় অর্থনীতিকে গতি আনতে এবং ভারতবর্ষকে তৃতীয় অর্থনৈতিক শক্তিতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য সমস্ত ধরনের প্রচেষ্টা আমরা আশা করছি এই বাজেটে থাকবে। পার্টির যেটা এজেন্ডা আছে, যে সামঞ্জস্য থাকবে বিভিন্ন সামাজিক ন্যায় প্রকল্পের সঙ্গে ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং ভারতবর্ষে যাতে বিনিয়োগ আসে, সমস্ত রাজ্যে সেই বিনিয়োগ যাতে বিকেন্দ্রীকৃত অবস্থায় থাকে, সেটাই এই বাজেট থেকে আমরা। শুরু হয়ে গেল সংসদ। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই ছবি দেখাচ্ছি। সংসদের অধিবেশন শুরু হয়ে গেল নির্ধারিত সময়ে। স্পিকার এই মুহূর্তে চলে এলেন তার চেয়ারে, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। माननीय वित्त मंत्री
श्रीमती निर्मला सीतारमण जी। Item number 1. Item number 1. Sir, with your permission, I rise to lay on the table a copy each of the following papers, Hindi and English versions, under Article 281 of the Constitution. Report for 2026 to 2031, Volume 1, Main Report of the 16th Finance Commission. 2. Report for 2026-2031, Volume 2, Annexures of the 16th Finance Commission. Number 3, explanatory memorandum as to the action taken on the recommendations contained in the above report. Item number 2, माननीय वित्त मंत्री निर्मला सीतारमण जी। Honorable Speaker, sir, on the sacred occasion of Magh Purnima and the birth anniversary of Guru Ravidas, I present the budget for the year 2026-2027. Since we assumed office 12 years ago, India's economic trajectory has been marked by stability, fiscal discipline, sustained growth, and moderate inflation. This is the result of conscious choices we have made, even in times heightened uncertainty and disruption. Our government, led by Honorable Prime Minister Modi, has decisively and consistently chosen action over ambivalence, reform over rhetoric, and people over populism. We have pursued far-reaching structural reforms, fiscal prudence and monetary stability, whilst maintaining a strong thrust on public investment. Keeping Atmanirbharta as a lodestar, we have built domestic manufacturing capacity, energy security, and reduced critical import dependencies. Simultaneously, we have ensured that citizens benefit from every action of the government, undertaking reforms to support employment generation, agricultural productivity, household purchasing power, and universal services to people. These measures have delivered a high growth rate of around 7% and helped us make substantial strides in poverty reduction and improvement in the lives of our people. Today, we face an external environment in which trade and multilateralism are imperiled and access to resources and supply chains are disrupted. New technologies are transforming production systems while sharply increasing demands on water, energy, and critical minerals. India will continue to take confident steps towards Vikasit Bharat, balancing ambition with inclusion. As a growing economy with expanding trade and capital needs, India must also remain deeply integrated with global markets, exporting more and attracting stable long-term investment. As I begin Part A, I want to express my gratitude to the people for standing firmly with us as we forge our way together towards becoming one of the largest economies of the world. Our aim is to transform aspiration into achievement and potential into performance as we ensure that the dividends of growth reach every farmer, the scheduled caste, the scheduled tribes, the nomads, the youth, the poor, and the women. In Vikasit Bharat Young Leaders Dialogue 2026, several innovative ideas were shared with our Prime Minister, which have inspired many of the proposals, making this a unique Yuva Shakti-driven budget.
Our government's sankalp is to focus on our poor, underprivileged and the disadvantaged. To deliver on this sankalp, and given that this is the first budget prepared in Kartavya Bhavan, we are inspired by three Kartavya. Our first Kartavya is to accelerate and sustain economic growth by enhancing productivity and competitiveness and building resilience to volatile global dynamics. Our second Kartavya is to fulfill aspirations of our people and build their capacity, making them strong partners in India's path to prosperity. Our third Kartavya, aligned with our vision of Sabka Saath, Sabka Vikas, is to ensure that every family, community, region and sector has access to resources, amenities and opportunities for meaningful participation. This threefold approach requires a supportive ecosystem. The first requirement is to sustain the momentum of structural reforms, continuous, adaptive and forward-looking. Second, a robust and resilient financial sector is central to mobilizing savings, allocating capital efficiently, and managing risks. Third, cutting-edge technologies, including AI applications, can serve us as force multipliers for better governance. Reform Express. Our government has undertaken comprehensive reforms towards creating employment, boosting productivity, and accelerating growth. After the Prime Minister's announcement on Independence Day in 2025, over 350 reforms have been rolled out. This includes GST simplification, notification of labor codes, and rationalization of mandatory quality control orders. High-level committees have been formed, and in parallel, the central government is working with the state governments on deregulation and reducing compliance requirements. The Reform Express is well on its way and will maintain its momentum to help us fulfill our Kartavya. I now move to specific proposals. Under our first Kartavya, to accelerate and sustain economic growth, I propose interventions in 6 areas. 1. Scaling up manufacturing in 7 strategic and frontier sectors. 2. Rejuvenating legacy industrial sectors. 3. Creating champion MSMEs. 4. Delivering a powerful push for infrastructure. 5. Ensuring long-term security and stability. And 6. Developing city economic regions. Scaling up of manufacturing in 7 strategic and frontier sectors. Biopharma Shakti, meaning biopharma strategy for health advancement through knowledge, technology and innovation. India's disease burden is observed to be shifting towards non-communicable diseases like diabetes, cancer and autoimmune disorders. Biologic medicines are key to longevity and quality of life at affordable costs. To develop India as a global biopharma manufacturing hub, I propose the Biopharma Shakti with an outlay of 10,000 crores over the next 5 years. This will build the ecosystem for domestic production of biologics and biosimilars. The strategy will include a biopharma-focused network with 3 new national institutes of pharmaceutical education and research, popularly known as NIPERS, and upgrading 7
existing ones. It will also create a network of 1,000 accredited India clinical trials sites. We propose to strengthen the Central Drug Standard Control Organization to meet global standards and approve timeframes through and approval timeframes through a dedicated scientific review cadre and specialists. India Semiconductor Mission 1.0 expanded India's semiconductor sector capabilities. Building on this, we will launch ISM 2.0 to produce equipment and materials, design full-stack Indian IP, and fortify supply chains. We will also focus on industry-led research and training centers to develop technology and skilled workforce. The Electronics Components Manufacturing Scheme, launched in April 2025 with an outlay of 22,919 crores, already has investment commitments at double the targets. We propose to increase the outlay to 40,000 crores to capitalize on this momentum. A scheme for rare earth permanent magnets was launched in 2025 November. We now propose to support the mineral-rich states of Odisha, Kerala, Andhra Pradesh and Tamil Nadu to establish dedicated rare earth corridors to promote mining, processing, research and manufacturing. To enhance domestic chemical production and reduce import dependency, we will launch a scheme to support states in establishing 3 dedicated chemical parks through challenge route on a cluster-based plug-and-play model. Strong capital goods. Strong capital goods capability is a determinant of productivity and quality across different sectors. Towards building this capacity, I propose the following. High-tech tool rooms will be established by central public sector enterprises at 2 locations as digitally enabled automated service bureaus that locally design, test and manufacture high-precision components at scale and at lower cost. 2. A scheme for enhancement of construction and infrastructure equipments will be introduced to strengthen domestic manufacturing of high value and technologically advanced CIE. This can range from lifts in a multi-storied apartment or firefighting equipment in multiplexes, large or small, and to tunnel boring equipments for building metros and high-altitude roads. I also propose a scheme for container manufacturing to create a globally competitive container manufacturing ecosystem with a budgetary allocation of 10,000 crores over a 5-year period. For the labor-intensive textile sector, I propose an integrated program with 5 subparts. 1. The National Fiber Scheme for self-reliance in natural fibers, such as silk, wool and jute, man-made fibers, and new-age fibers. Textile expansion and employment scheme to modernize traditional clusters with capital support for machinery, technology upgradation, and common testing and certification centers. 3. The National Handloom and Handicraft Program to integrate and strengthen existing schemes and ensure targeted support for weavers and artisans. Tex Eco Initiative to promote globally competitive and sustainable textiles and apparels. Samarth 2.0 to modernize the upgrade the textile skilling ecosystem through collaboration with industry and academic institutions. Further,
I propose to set up mega textile parks in challenge mode. They can also focus on bringing value addition to technical textiles. I propose to launch the Mahatma Gandhi Gram Swaraj initiative to strengthen khadi, handloom and handicrafts. This will help in global market linkage and branding. It will streamline and support training, skilling, quality of process and production. This will benefit our weavers, village industries, one district, one product ODOP initiative and also our rural youth. India has the potential to emerge as a global hub for high quality, affordable sports goods. I propose a dedicated initiative for sports goods that will promote manufacturing, research and innovation in equipment design as well as material sciences. Rejuvenation of legacy industrial clusters. I propose to introduce a scheme to revive 200 legacy industrial clusters to improve their cost competitiveness and efficiency through infrastructure and technology upgradation. Creating champion SMEs and supporting micro enterprises. Recognizing MSMEs as a vital engine of growth, I propose a three-pronged approach to help them grow as champions. Equity support. I propose to introduce a dedicated 10,000 crores SME growth fund to create future champions, incentivizing enterprises based on select criteria. I also propose to top up the Self-Reliant India Fund set up in 2021 with 2,000 crores to continue support to micro enterprises and maintain their access to risk capital. Liquidity support. With TREDS, more than 7 lakh crore has been made available to MSMEs. To leverage its full potential, I propose 4 measures. 1. Mandate TREDS as the transaction settlement platform for all purchases from MSMEs by CPSEs, serving as a benchmark for other corporates. 2. Introduce a credit guarantee support mechanism through CGT MSE for invoice discounting on TREDS platform. 3. Link GEM with TREDS for sharing information with financiers about government purchases from MSMEs, encouraging cheaper and quicker financing. 4. Introduce TREDS receivables as asset-backed securities, helping develop a secondary market, enhancing liquidity and settlement of transactions. Professional support. Government will facilitate professional institutions such as the ICAI, ICSI, ICMAI to design short-term modular courses and practical tools to develop a cadre of corporate mitras, especially in Tier 2 and Tier 3 towns. These accredited para-professionals will help MSMEs meet compliance requirements at affordable costs. Infrastructure. During this past decade, our government has undertaken several initiatives for large-scale enhancement of public infrastructure, including through new financing instruments such as Infrastructure Investment Trust (InvITs) and Real Estate Investment Trust (REITs), and institutions like NIIF and NABFID. We shall continue to focus on developing infrastructure in cities with over 5 lakh population, that is Tier 2, Tier 3 cities, which have expanded to become growth centers. Public capital expenditure has increased manifold
from 2 lakh crore in 2014-15 to an allocation of 11.2 lakh crore in BE 25-26. In this coming year, financial year 2026-27, I propose to increase it to 12.2 lakh crores to continue the momentum. To strengthen the confidence of private developers regarding risks during infrastructure development and construction phase, I propose to set up an infrastructure risk guarantee fund to provide prudentially calibrated partial credit guarantee to lenders. Over the years, RITES have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated RITES. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years. Starting with National Waterways 5 in Orissa to connect mineral-rich areas of Talcher and Angul and industrial centers like Kalinga Nagar to the ports of Paradeep and Dhamra. Training institutes will be set up as regional centers of excellence for development of required manpower for these waterways. This will benefit youth in the entire stretch of the waterways to train and acquire skills. Further, a ship repair ecosystem catering to inland waterways will also be set up at Varanasi and Patna. And C, launch a coastal cargo promotion scheme for incentivizing a modal shift from rail to road to increase the share of inland waterways and coastal shipping from 6% to 12% by 2047. To enhance last mile and remote connectivity and promote tourism, I propose to give incentives to indigenize manufacturing of seaplanes. A seaplane VGF scheme will be also introduced to provide support for operations. Carbon capture, utilization and storage. Aligning with the roadmap launched in December 2025, the carbon capture, utilization and storage technologies at scale will achieve higher readiness and in end-use application across 5 industrial sectors, including power, steel, cement, refineries, and chemicals. An outlay of 20,000 crore is proposed over the next 5 years for this purpose. City economic regions. Cities are India's engines of growth, innovation, and opportunities. We shall now focus on Tier 2, Tier 3 cities, and even temple towns, which need modern infrastructure and basic amenities. This budget aims to further amplify the potential of cities to deliver the economic power of agglomerations by mapping city economic regions based on their specific growth drivers. An allocation of 5,000 crore per CER over 5 years is proposed for implementing their plans through a challenge mode with a reform-cum-result-based financing mechanism. In order to promote environmentally sustainable passenger systems, we will develop 7 high-speed rail corridors between cities as growth connectors, namely Mumbai to Pune, Pune to Hyderabad, Hyderabad to Bengaluru, Hyderabad to Chennai, Chennai to Bengaluru, Delhi to Varanasi, Varanasi to Siliguri.
financial sector, the Indian banking sector today is characterized by strong balance sheet, historic highs in profitability, improved asset quality, and coverage exceeding 98% of villages in the country. At this juncture, we are well placed to futuristically evaluate the measures needed to continue on the path of reform-led growth of this sector. I propose setting up a high-level committee on banking for Vikasit Bharat. High-level committee on banking for Vikasit Bharat to comprehensively review the sector and align it with India's next phase of growth, while safeguarding financial stability, inclusion, and consumer protection. The vision for NBFCs for Vikasit Bharat has been outlined with clear targets for credit disbursement and technology adoption in order to achieve scale and improve efficiency in the public sector NBFCs. As a first step, it is proposed to restructure the Power Finance Corporation and Rural Electrification Corporation. I propose a comprehensive review of the foreign exchange management non-debt instruments rules to create a more contemporary, user-friendly framework for foreign investments consistent with India's evolving economic priorities. Corporate bond market. I propose to introduce a market-making framework with suitable access to funds and derivatives on corporate bond indices. I also propose to introduce total return swaps on corporate bonds. Municipal bonds. To encourage the issuance of municipal bonds of higher value by larger cities, I propose an incentive of 100 crore rupees for a single bond issuance. 100 crore rupees for a single bond issuance of more than 1,000 crore. The current scheme under Amrit which incentivizes issuances up to 200 crores only, will also continue to support smaller and medium towns. That will also continue to support the smaller and medium towns. Ease of doing business. Individual persons resident outside India, PROI, will be permitted to invest in equity instruments of listed Indian companies through the Portfolio Investment Scheme. It is also proposed to increase the investment limit for an individual PROI under the scheme from 5% to 10%, with an overall investment limit for all individual PROIs to 24% from the current 10%. Emerging technologies including AI. 21st century is technology driven. Adoption of technology is for the benefit of all people. Farmers in the field, women in STEM, youth keen to upskill, and Divyangjan to access newer opportunities. The government has taken several steps to support new technologies through AI Mission, National Quantum Mission, Anusandhan National Research Fund, and Research and Development and Innovation Fund. Our second kartavya is to fulfill aspirations and build capacities. Close to 25 crore individuals have come out of multi-dimensional poverty through a decade of our government's sustained and reform-oriented efforts. Our government has therefore decided to place a renewed emphasis on the service sector to provide a pathway to fulfilling aspirations of a youthful India with the following measures.
I propose to set up a high-powered Education to Employment and Enterprises Standing Committee to recommend measures that focus on services sector as a core driver of Viksit Bharat. This will make us a global leader in services with a 10% global share by 2047. The committee will prioritize areas to optimize the potential for growth, employment, and exports. They will also assess the impact of emerging technologies, including AI, on jobs and skill requirements and propose measures thereof. To create a range of skilled career pathways, a new range of skilled career pathways for our youth, I propose interventions in the following sectors. Health. Existing institutions for allied health professionals will be upgraded and new AHP institutions established in private and government sectors. This will cover 10 selected disciplines, including optometry, radiology, anesthesia, OT technology, applied psychology, and behavioral health, and add 1 lakh AHPs over the next 5 years. A strong care system covering geriatric and allied care services will be built. A variety of NSQF-aligned programs will be developed to train multi-skilled caregivers, combining core care and allied skills such as wellness, yoga, and operation of medical assistive devices. In the coming year, 1.5 lakh caregivers will be trained. Hubs for medical value tourism. To promote India as a hub for medical tourism services, I propose to launch a scheme to support states in establishing 5 regional medical hubs in partnership with the private sector. These hubs will serve as integrated healthcare complexes that combine medical, educational, and research facilities. They will have Ayush centers, medical value tourism facilitation centers, and infrastructure for diagnostics, post-care, and rehabilitation. These hubs will provide diverse opportunities, job opportunities for health professionals, including doctors and AHPs. Ancient Indian yoga, already respected in several parts of the world, was given a mass global recognition when Honorable Prime Minister took it to the UN. Post-COVID, Ayurveda gained a similar global acceptance and recognition. Exporting quality Ayurveda products helps farmers who grow the herbs and youth who process the products. To meet growing global demand, a few more steps are being taken. I propose to 1. Set up 3 new All India Institutes of Ayurveda. 2. Upgrade Ayush pharmacies and drug testing labs for higher standards of certification ecosystem and make available more skilled personnel. 3. Upgrade the WHO Global Traditional Medicine Center in Jamnagar to bolster evidence-based research, training, and awareness for traditional medicine. Animal husbandry. Livestock contributes to close to 16% of farm income, including of poor and marginal households. To scale up availability of veterinary professionals by more than 20,000, I propose to roll out a loan-linked capital subsidy support scheme for establishment of veterinary and para-veterinary colleges, veterinary hospitals, diagnostic laboratories, and breeding facilities in private sector. Collaboration between Indian and foreign institutions will also be facilitated.
Orange economy. India's animation, visual effects, gaming and comics sector, ABGC sector, is a growing industry projected to require 2 million professionals by 2030. I propose to support the Indian Institute of Creative Technologies, Mumbai, in setting up ABGC content creator labs in 15,000 secondary schools all over the country and 500 colleges. The Indian design industry is expanding rapidly, and yet there is a shortage of Indian designers. I propose to establish, through challenge route, a new National Institute of Design to boost design education and development in the eastern region of India. Education. Our government will support states through challenge route in creating 5 university townships in the vicinity of major industrial and logistics corridors. These planned academic zones will host multiple universities, colleges and research institutions, skill centers and residential complexes. In higher education, STEM institutions, prolonged hours of study and laboratory work pose some challenges for girl students. Through VGF, Viability Gap Funding and capital support, one girls' hostel will be established in every district. To promote astrophysics and astronomy via immersive experiences, 4 telescope infrastructure facilities will be set up or upgraded. The National Large Solar Telescope, the National Large Optical Infrared Telescope, the Himalayan Chandra Telescope, and the Cosmos 2 Planetarium. Tourism. The tourism sector has the potential to play a large role in the employment generation, forex earnings, and expanding the local economy. I propose to set up a National Institute of Hospitality by upgrading the existing National Council for Hotel Management and Catering Technology. It will function as a bridge between academia, industry, and government. I also propose a pilot scheme for upskilling 10,000 guides in 20 iconic tourist sites through a standardized, high-quality, 12-week training course in hybrid mode in collaboration with the Indian Institute of Management. A national destination digital knowledge grid will be established to digitally document all places of significance, cultural, spiritual, and heritage. This initiative will create a new ecosystem of jobs for local researchers, historians, content creators, and technology partners. India has the potential and opportunity to offer world-class trekking and hiking experience. We will develop ecologically sustainable mountain trails in Himachal Pradesh, Uttarakhand, and Jammu Kashmir. Also in Araku Valley in the Eastern Ghats and Podigai Malay in the Western Ghats. Turtle trails along key nesting sites in the coastal areas of Odisha, Karnataka, and Kerala. And 3 bird watching trails along the Pulikat Lake in Andhra Pradesh, Tamil Nadu. It's on the border. Under the visionary leadership of Honorable Prime Minister,
we established the International Big Cat Alliance in 2024. This year, India is hosting the first ever Global Big Cat Summit, where heads of governments and ministers from 95 range countries will deliberate on collective strategies for conservation. Heritage and culture tourism. I propose to develop 15 archaeological sites, including Lothal, Dolavira, Rakhigarhi, Adichanallur, Sarnath, Hastinapur, and Leh Palace into vibrant experiential cultural destinations. Excavated landscapes will be open to the public through curated walkways. Immersive storytelling skills and technologies will be introduced to help conservation labs, interpretation centers, and guides. The sports sector provides multiple means of employment, skilling, and job opportunities. Taking forward the systematic nurturing of sports talent which is set in motion through the Khelo India program earlier, I propose to launch a Khelo India mission to transform the sports sector over the next decade. The mission will facilitate an integrated talent development pathway supported by training centers which are foundational, intermediate, and elite levels. B, systematic development of coaches and support staff. C, integration of sports science and technology. D, competitions and leagues to promote sports culture and provide platforms. And E, development of sports infrastructure for training and competition. Our third Kartavya aligns with our vision of Sabka Saath Sabka Vikas towards Vikasit Bharat. This requires targeted efforts for 1. Increasing farmer incomes through productivity enhancement and entrepreneurship, with special attention to small and marginal farmers. B. Empowering Divyangjan through access to livelihood opportunities, training, and high-quality assistive devices. C. Empowering the vulnerable to access mental health and trauma care. D. Focus on the Purvodaya states and the Northeast region to accelerate development and employment opportunities. Fisheries. We will undertake initiatives for integrated development of 500 reservoirs and Amrit Sarovars. 2. Strengthen the fisheries chain in coastal areas and enable market linkages involving startups and women-led groups together with fish farmer producer organizations. Animal husbandry. To provide quality employment opportunities in rural and peri-urban areas, we will support the animal husbandry sector in entrepreneurship development through A credit-linked subsidy program, B, scaling up and modernization of livestock enterprises, C, enhanced creation of livestock, dairy, and poultry, enhanced creation of livestock, dairy, and poultry-focused integrated value chains, and D, encourage creation of livestock farmer-producer organizations. High-value agriculture. To diversify farm outputs, increase productivity, enhance farmers' incomes, and create new employment opportunities, we will support high-value crops such as coconut, sandalwood, cocoa, cashew in the coastal areas, agar trees in Northeast, and nuts such as almonds, walnuts, and pine nuts in our hilly regions. All of them will be supported. India is the world's largest producer of coconuts. About 30 million people, including nearly 10 million farmers, depend on coconuts for their livelihood. To further enhance competitiveness in coconut production, I propose a coconut promotion scheme
to increase production and enhance productivity through various interventions, including replacing and non-productive trees with new saplings or plants or varieties in major coconut growing states. A dedicated program is proposed for Indian cashew and cocoa to make India self-reliant in raw cashew and coconut production and processing, enhance export competitiveness, and transform Indian cashew and Indian cocoa into premium global brands by 2030. Sandalwood is closely linked to India's social and cultural heritage. Our government will partner with state governments to promote focused cultivation and post-harvest processing to restore the glory of the Indian sandalwood ecosystem, to rejuvenate old, low-yielding orchards and expand high-density cultivation of walnuts, almonds, and pine nuts. We will support a dedicated program to enhance farmer incomes and in bringing value addition by engaging youth. Bharat Vistar, that is virtually integrated system to access agricultural resources. I propose to launch Bharat Vistar, a multilingual AI tool that shall integrate the AgriStack portals and the ICAR package on agricultural practices with AI systems. This will enhance farm productivity, enable better decisions for farmers, and reduce risk by providing customized advisory support. She Marts for rural women-led enterprises. Building on the success of Lakpati Didi program, I propose to help women take the next step from credit-linked livelihoods to being owners of enterprises. Self-help entrepreneur, She Marts will be set up as community-owned retail outlets within the cluster-level federations through enhanced and innovative financing instruments. Empowering Divyangjan. Divyangjan Kaushal Yojana. Information technology, AVGC sectors, hospitality and food and beverages sectors often offer task-oriented and process-driven roles which are suitable for Divyangjan. We will ensure dignified livelihood opportunities through industry-relevant and customized training specific to each Divyangjan group. Divyang Sahara Yojana. Timely access to high-quality assistive devices for all eligible Divyangjan is a fundamental need. I propose to 1. Support the Artificial Limbs Manufacturing Corporation of India, Alimco, to set up and to scale up production of assistive devices, invest in R&D and AI integration, strengthen PM Divyasha Kendras, and support setting up of assistive technology marts as modern retail style centers where Divyangjan and senior citizens can see, try and purchase assistive products. Reaffirming our commitment to mental health and trauma care. There are no national institutes for mental health care in North India. We will therefore set up a NIMHANS 2 and also upgrade national mental health institutes in Ranchi and in Tezpur as regional apex institutions. Emergencies expose families, particularly the poor and vulnerable, to unexpected expenditure. We will strengthen and increase these capacities by 50% in district hospitals by establishing emergency and trauma care centers. 4.
focus on Purvodaya states and northeastern regions. Purvodaya, I propose the development of an integrated East Coast industrial corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and provision of 4,000 e-buses. Buddhist sites in northeastern region. The northeastern region is a civilizational confluence of Theravada and Mahayana or Vajrayana traditions. I propose to launch a scheme for development of Buddhist circuits in Arunachal Pradesh, Sikkim, Assam, Manipur, Mizoram, and Tripura. The scheme will cover preservation of temples and monasteries, pilgrimage interpretation centers, connectivity, and pilgrim amenities. 16th Finance Commission. On 17th November 2025, the 16th Finance Commission submitted its report to the President. As mandated under Article 281 of the Constitution, the government is to lay the report along with the explanatory memorandum on the action taken report on the recommendations of the Commission in Parliament, which, Sir, Honourable Speaker, you've allowed me to do at the commencement of this session. The government has accepted the recommendation of the Commission to retain the vertical share of devolution at 41%. As recommended by the Commission, I have provided 1.4 lakh crores of rupees to the states for the year 2026-2027 as Finance Commission grants. These include rural and urban local body and disaster management grants. Fiscal consolidation. Government has been delivering on our fiscal commitments consistently without compromising on social needs. To strive towards accepted standards of fiscal management, Budget 25-26, I had indicated that the central government would target reaching a debt to GDP ratio of 50 plus or minus 1% by 2030-31. In line with this, the debt to GDP ratio is estimated to be 55.6% of GDP in BE 26-27, compared to 56.1% of GDP in RE 25-26. A declining debt to GDP ratio will gradually free up resources for priority sector lending and expenditure by reducing the outgo on interest payments. One of the main operational instruments for debt targeting is the fiscal deficit. I am happy to inform this august House that I fulfilled my commitment made in 2021-2022 to reduce fiscal deficit below 4.5% of GDP by 25-26. In RE 25-26, the fiscal deficit has been estimated at par with BE of 2025-26 at 4.4% of GDP. In line with the new fiscal prudence path of debt consolidation, the fiscal deficit in BE 26-27 is estimated to be 4.3% of the GDP. The revised estimates of the non-debt receipts are 34 lakh crore rupees, of which the centre's net tax receipts are 26.7 lakh crore. The revised estimate of the total expenditure is 49.6 lakh crore rupees, of which the capital expenditure is about 11 lakh crores. Budget estimates 2026 to 2027.
Coming to 26-27, the non-debt receipts and the total expenditure are estimated as 36.5 lakh crore and 53.5 lakh crore respectively. The centre's net tax receipts are estimated at 28.7 lakh crore rupees. To finance the fiscal deficit, the net market borrowings from dated securities are estimated at 11.7 lakh crore rupees. The balance financing is expected to come from small savings and other sources. The gross market borrowings are estimated at 17.2 lakh crore rupees. I'll now move to Part B. Part B, direct taxes. Honorable Speaker, sir, I now present my proposals on direct taxes. New Income Tax Act. In July 2024, I announced a comprehensive review of the Income Tax Act 1961. This was completed in a record time, and the Income Tax Act 2025 will come into effect from 1st April 2026. The simplified income tax rules and forms will be notified shortly, giving adequate time to taxpayers to acquaint themselves with its requirements. The forms have been redesigned such that ordinary citizens can comply without difficulty. Ease of living. I propose that any interest awarded by the Motor Accident Claims Tribunal to a natural person will be exempt from income tax, and any TDS on this account will be done away with. I propose to reduce TCS rate on the sale of overseas tour program package from the current 5% and 20% to 2% without any stipulation of amount. I propose to reduce TCS rate for pursuing education and for medical purposes under the Liberalized Remittance Scheme, popularly known as LRS, from 5% to 2%. Supply of manpower services is proposed to be specifically brought within the ambit of payment to contractors for the purpose of TDS to avoid ambiguity. Thus, TDS on these services will be at the rate of either 1% or 2% only. I propose a scheme for small taxpayers wherein a rule-based automated process will enable obtaining a lower or nil deduction certificate instead of filing an application with the assessing officer. For the ease of taxpayer holding securities in multiple companies, I propose to enable depositories to accept Form 15G or Form 15H from the investor and provide it directly to various relevant companies. I propose to extend time available for revising returns from 31st December to up to 31st March with the payment of a nominal fee. I also propose to stagger the timeline for filing of tax returns. Individuals with ITR 1, ITR 2 returns will continue to file till 31st July, and non-audit business cases or trusts are proposed to be allowed time till 31st August. TDS on sale of immovable property by a non-resident is proposed to be deducted and deposited through resident buyers and his or her PAN-based challan instead of requiring a TAN, which is a temporary accounting number. To address practical issues of small taxpayers like students, young professionals, tech employees, relocated NRIs, and such others, I propose to introduce a one-time 6-month foreign asset disclosure scheme for these taxpayers to disclose income or assets below a certain size. This scheme would be applicable for two categories of taxpayers, namely A,
who did not disclose their overseas income or assets, and B, who disclosed their overseas income and or paid due tax but could not declare the asset acquired. For category A, the limit of undisclosed income or asset is proposed to be up to 1 crore rupees. They need to pay 30% of fair market value of asset or 30% of undisclosed income as tax and 30% as additional income tax in lieu of penalty and would thereby get immunity from prosecution. For category B, asset value is proposed to be up to 5 crore rupees. Here, immunity from both penalty and prosecution will be available with a payment of fee of 1 lakh rupees. Rationalizing penalty and prosecution. Multiplicity of proceedings are hindrance to the ease of doing business. I propose to integrate assessment and penalty proceedings by way of a common order for both. There will be no interest liability on the taxpayer on the penalty amount for the period of appeal before the first appellate authority, irrespective of the outcome of appeal process. Further, quantum of prepayment is reduced from 20% to 10% and will continue to be calculated only on core tax demand. As an additional measure for reducing litigation, I propose to allow taxpayers to update their returns even after reassessment proceedings have been initiated, and an additional 10% tax rate over and above the rate applicable for the relevant year. The assessing officer will then use only this updated return in his proceedings. There is already a framework for immunity from penalty and prosecution in the cases of underreporting. I propose to apply this framework for immunity to misreporting too. However, in such a case, the taxpayer will need to pay 100% of the tax amount as an additional income tax over and above the tax and interest due. Penalties for certain technical defaults, such as failure to get accounts audited, non-furnishing of transfer pricing audit report, and default in furnishing statement for financial transactions are proposed to be converted into fee. I propose to rationalize prosecution framework under Income Tax Act while maintaining a careful balance for deterrence in some serious offence. Non-production of books of account and documents and requirement of TDS payment where payment is made in kind are being decriminalized. Further, minor offences will attract fine only. The remaining prosecutions will be graded commensurate with the quantum of offence. They will entail only simple imprisonment with maximum imprisonment reduced to 2 years and power to courts to convert even those into fines. There is no penalty. There is no penalty presently for non-disclosure of non-immovable foreign assets with aggregate value less than 20 lakh rupees. I propose to also provide them with immunity from prosecution with retrospective effect from 1/10/2024. Cooperatives. Deduction is already allowed to a primary cooperative society engaged in supplying milk, oilseeds, fruits or vegetables raised or grown by its members. I propose to extend this deduction to also include supply of cattle feed and cotton seed produced by its members. I propose to allow inter-cooperative society dividend income as deduction under the new tax regime to the extent it is further distributed to its members. I further propose to allow exemption for a period of 3 years to dividend income received by a notified national cooperative federation
on their investments made in companies up to 31/1/2026. This exemption would be allowed only for dividends further distributed to its member cooperatives. Supporting IT sector as India's growth engine. India is a global leader in software development services, IT-enabled services, knowledge process outsourcing services, and contract R&D services relating to software development. These businesses and their segments are quite interconnected with each other. All these services are proposed to be clubbed under a single category of information technology services with a common safe harbor margin of 15.5% applicable to all. The threshold for availing safe harbor for IT services is being enhanced substantially from 300 crore rupees to 2,000 crore rupees. Safe harbor for IT services shall be approved by an automated rule-driven process without any need for tax officer to examine and accept the application. Once applied by an IT services company, the same safe harbor can be continued for a period of 5 years at a stretch at its choice. For IT services companies who want to conclude advanced pricing agreement, APA, I propose to fast-track unilateral APA process for IT services and endeavor to conclude it within a period of 2 years. The period of 2 years can be extended by a further period of 6 months on taxpayers' request. I propose to extend the facility of modified returns available to the entity entering APA to its associated entities also. Attracting global business and investment. Recognizing the need to enable critical infrastructure and boost investment in data centers, I propose to provide tax holiday till 2047 to any foreign company that provides cloud services to customers globally by using data center services from India. It will, however, need to provide services to Indian customers through an Indian reseller entity. I also propose to provide a safe harbor of 15% on cost in case the company providing data center services from India is a related entity. To harness the efficiency of just-in-time logistics for electronic manufacturing, I propose to provide safe harbor to non-residents for component warehousing in a bonded warehouse at a profit margin of 2% of the invoice value. The resultant tax of about 0.7% will be much lower than in competing jurisdictions. To provide fillip to toll manufacturing in India, I propose to provide exemption from income tax for 5 years to any non-resident who provides capital goods, equipment, or tooling to any toll manufacturer in a bonded zone. To encourage vast pool of global talent to work in India for a longer period of time, I propose to provide exemption to global, non-India sourced income of a non-resident expert for a stay period of 5 years under notified schemes. I propose to provide exemption from minimum alternate tax, the MAT, to all non-residents who pay tax on presumptive basis. Tax administration. I propose to constitute a joint committee of Ministry of Corporate Affairs and Central Board of Direct Taxes for incorporating the requirements of income computation and disclosure standards, the ICDS, in the Indian Accounting Standards Ind AS itself. Separate accounting requirement based on ICDS will be done away with from the tax year 27-28. To support Prime Minister Modi's vision of homegrown accounting and advisory firms to become global leaders, I propose to rationalize
the definition of accountant for the purposes of safe harbor rules. Other tax proposals. Change in taxation of buyback was brought in to address the improper use of buyback route by promoters. In the interest of minority shareholders, I propose to tax buyback for all types of shareholders as capital gains. However, to disincentivize misuse of tax arbitrage, promoters will pay an additional buyback tax. This will make effective tax 22% for corporate promoters. For non-corporate promoters, the effective tax will be 30%. TCS rate for sellers of specific goods, namely alcoholic liquor, scrap, and minerals, will be rationalized to 2%, and that on tendu leaves will be reduced from 5% to 2%. I propose to raise the STT on futures to 0.05% from the present 0.02%. STT on options premium and exercise of options are both proposed to be raised to 0.15% from the present rate of 0.1% and 0.125% respectively. We reformed the taxation landscape for corporates in 2019 by providing them a simplified regime with lower tax rate so that they could productively focus on business rather than on claim of deductions and exemptions. To encourage companies to shift to the new regime, set off of brought forward MAT credit, minimum alternate tax credit, is proposed to be allowed to companies only in the new regime. Set off using available MAT credit is proposed to be allowed to an extent of 1/4 of the tax liability in the new regime. MAT is proposed to be made final tax, so there will be no further credit accumulation from 1st April 2026. In line with this change, the rate of final tax is being reduced to 14% from the current MAT rate of 15%. The brought forward MAT credit of taxpayers accumulated till 30th March 2026 will continue to be available to them for set off as above. Indirect taxes. I shall now take up proposals related to indirect taxes. My proposals for customs and central excise aim to further simplify the tariff structure, support domestic manufacturing, promote export competitiveness, and correct inversion in duty. To continue weeding out long continuing customs duty exemptions, I propose to remove certain exemptions on items which are being manufactured in India or where the imports are negligible. Similarly, to further simplify the process of ascertaining the rate of duty applicable on a particular item, I propose to incorporate certain effective rates in various customs notifications to the tariff schedule itself. I shall now take up sector-specific proposals. Promotion of exports of marine, leather, and textile products. I propose to increase the limit for duty-free imports of specified inputs used for processing seafoods for export from the current 1% to 3% of FOB value of the previous year's export turnover. I also propose to allow duty-free imports of specified inputs, which is currently available for exports of leather or synthetic footwear, to exports of shoe uppers as well. I propose to extend the time period for export of final product from the existing 6 months to 1 year
for exporters of leather or textile garments, leather or synthetic footwear and other leather products. Energy transition and security. I propose to extend the basic customs duty exemption given to capital goods used for manufacturing lithium-ion cells for batteries to those used for manufacturing lithium-ion cells for battery energy storage systems also. I propose to exempt basic customs duty on import of sodium antimonate for use in manufacture of solar glass. Nuclear power. I propose to extend the existing basic customs duty exemption on imports of goods required for nuclear power projects till the year 2035 and expand it for all nuclear plants irrespective of their capacity. Critical minerals. It is proposed to provide basic customs duty exemption to the import of capital goods required for the processing of critical minerals in India. Biogas blended CNG. I propose to exclude the entire value of biogas while calculating the central excise duty payable on biogas blended CNG. Civil and defense aviation. I propose to exempt basic customs duty on components and parts required for the manufacture of civilian training and other aircrafts. It is proposed to exempt basic customs duty on raw materials imported for the manufacture of parts of aircraft to be used for maintenance, repair, or overall requirements by units in the defense sector. Electronics. To deepen value addition in the consumer electronics sector, I propose to exempt basic customs duty on specified parts used in the manufacture of microwave ovens. Special economic zone. To address the concerns arising about utilization of capacity by manufacturing units in the special economic zones due to global trade disruptions, I propose as a special one-time measure to facilitate sales by eligible manufacturing units in SEZs to the domestic tariff area at concessional rates of duty. The quantity of such sales will be limited to a prescribed proportion of their exports. Necessary regulatory changes will be undertaken to operationalize the measures while ensuring level playing field for the units working in the DTA. Ease of living. To rationalize the customs duty structure for goods imported for personal use, I propose to reduce the tariff rate on all dutiable goods imported for personal use from 20% to 10%. To provide relief to patients, particularly those suffering from cancer, I propose to exempt basic customs duty on 17 drugs or medicines. I propose also to add 7 more rare diseases for the purposes of exempting import duties on personal imports of drugs, medicines, and food for special medical purposes used in their treatment. Customs process. India's role and share in the global trade is poised for a major leap in line with our ambition and journey towards Viksit Bharat. In this regard, I propose many measures for custom processes to have minimal intervention for smoother and faster movement of goods and greater certainty to the trade. Trust-based systems. I propose to enhance duty deferral period for Tier 2 and Tier 3 authorized economic operators, known as AEOs, from 15 days to 30 days. I propose to provide eligible manufacturer importers the same duty deferral facility. This should encourage them to get themselves accredited as a full-fledged
Tier 3 AEO in due course. To provide greater certainty and for better business planning, I propose to extend validity period of advance ruling binding on customs from the present 3 years to 5 years. In the spirit of the whole of government approach, government agencies will be encouraged to leverage AEO accreditation for preferential treatment in clearing their cargo. Regular importers with trusted long-standing supply chains will be recognized in the risk system so that the need for verification of their cargo every time can be minimized. Export cargo using electronic sealing. Export cargo using electronic sealing will be provided through clearance from the factory premises to the ship. For import of goods not needing any compliance, filing of bill of entry by a trusted importer and arrival of goods will automatically notify customs for completing their clearance formalities. This will enable goods to be released immediately on arrival. The customs warehouse framework will be transformed into a warehouse operator-centric system with a self-declarations, electronic tracking, and risk-based audit. These reforms will move away from the current system of officer-dependent approvals and reduce transaction delays and compliance costs. Ease of doing business. Approvals required for cargo clearance from various government agencies will be seamlessly processed through a single and interconnected digital window by the end of the financial year. Processes involved in clearance of food, drugs, plant, and animal and wildlife products, accounting for about 70% of interdicted cargo, will be operationalized on this system by April 2026 itself. For goods not having any compliance requirement, clearance will be done by customs immediately after online registration is completed by the importer, subject to the payment of duty. Customs integrated system will be rolled out in 2 years as a single integrated and scalable platform for all customs processes. Utilization of non-intrusive scanning with advanced imaging and AI technology for risk assessment will be expanded in a phased manner with the objective to scan every container across all the major ports. New export opportunities to support Indian fishermen to fully harness the economic value of marine resources beyond our territorial waters. The following measures will be taken. A. Fish catch by an Indian fishing vessel in exclusive economic zone or on the high seas will be made free of duty. Landing of such fish on foreign port will be treated as export of goods. Safeguards will be put in place to prevent misuse during fish catch, transit, or transshipment. To support aspirations of India's small businesses, artisans, and startups to access global markets through e-commerce, I am pleased to announce complete removal of the current value cap of 10 lakh rupees per consignment on courier exports. In addition, handling of rejected and returned consignments will be improved with effective use of technology for identifying such consignments. I propose to revise provisions governing baggage clearance during international travel to address genuine concerns of passengers. The revised rules will enhance duty-free allowances in line with the present-day travel realities and provide clarity in temporary carriage of goods brought in or taken out. There are honest taxpayers who are willing to settle disputes by paying all their dues.
but they get deterred due to negative connotation associated with penalty. They will now be able to close cases by paying an additional amount in lieu of penalty. Honorable Speaker, sir, with this, I commend the budget to this august House. Jai Hind. One and a half hours. आइटम नंबर 3 माननीय वित्त मंत्री जी। Item number 2, sir. 3. Sir, with your permission, I rise to lay on the table of the following statements under Section 3, 1 of the Fiscal Responsibility and Budget Management Act of 2003, medium-term fiscal policy cum fiscal policy strategy statement, and macroeconomic framework statement. Item number 4, माननीय वित्त मंत्री जी। Sir, with your permission, I move for leave to introduce the Finance Bill 2026. प्रश्न ये कि विधेयक को पुनर्स्थापित करने की अनुमति प्रदान की जाए। जो सदस्य इस पक्ष में हाँ गए, जो सदस्य विरोध में ना गए। কি পেলাম? শেষ হয়ে গেল 2026-এর জেনারেল বাজেট। দিনের শেষে হাতে কি থাকলো? আমরা পাবলিক, খেটে খাওয়া মানুষ, দিন আনি দিন খাই টাইপ। আমাদের একটাই প্রশ্ন, বিরাট বড় বড় স্বপ্ন আর প্রপোজালে আমাদের কি হবে? আমরা কি পেলাম? আমাদের সাধারণ জীবনযাপনে কি আদৌ কোনো উন্নতি হবে? এর কি উত্তর আছে? আমরা বাংলা কি পেল? কারণ বাংলা এবার ভোট। চলুন এই প্রশ্নগুলোর উত্তর নেওয়ার চেষ্টা করি। সেন্সেক্স, নিফটি, তাদের সাড়া কেমন? তারা নাকি ইন্ডিকেটর। বাজেট ভালো না খারাপ, অন্তত সেই ওঠানামা থেকে বোঝা যায়। সব দেখবো। তবে আমার সঙ্গে যারা আছেন একটু পরিচয়টা করে নিই। অঙ্কন রয়েছেন বিজেপির, সুমনদা রয়েছেন কংগ্রেস নেতা, তারপর চন্দনদা রয়েছেন সিপিআইএম নেতা, এছাড়া আমার সঙ্গে রয়েছেন দেবশ্রী ভট্টাচার্য, আমার সঙ্গে রয়েছেন অজিতাভ রায়চৌধুরী এবং স্বপন সেনগুপ্ত। প্রত্যেকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। চলুন আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করি। বিশ্লেষণ করতে গেলে কিছু ডেটা লাগে, ডেটা দেবে। আমার সঙ্গে আছে নীলাঞ্জনা। কি হাইলাইটেড পয়েন্টস নীলাঞ্জনার কাছে আছে আমি জানবো। আচ্ছা, আবার নীলাঞ্জনার কাছে যাবো। বাজেট কেমন লাগলো? আমি রাজনীতির লোকেরা যারা বিজেপি বিরোধী এক কথায় রেডে করে উঠে বলবেন দারুণ খারাপ। আমি শুরু করি অ্যাপারেন্টলি পলিটিক্যাল লোক দিয়ে। আপনার অ্যাকচুয়ালি বাজেটটা দেখলাম, যতটুকু, খুব বেশি তো দেখতে পাইনি এখন পর্যন্ত, কিন্তু ভারতবর্ষের যে মূল সমস্যাটা সেটাকে অ্যাড্রেস আদৌ করা হলো বলে আমার একদমই মনে হলো না। ভারতবর্ষের মূল সমস্যা হচ্ছে ইনকাম ইকুয়ালিটি। প্রত্যেকটা রিপোর্টে দেখাচ্ছে যে ইভেন 1% লোকের কাছে, লাস্ট যে অক্সফাম 2025 রিপোর্টে বলছে যে 1% রিচেস্ট লোকের কাছে 40% রিসোর্স রয়েছে, হোয়ারাজ বটম লাইনে যারা 50% রয়েছে তাদের কাছে টোটাল 3%। এবং লাস্ট, এটা কোনো পলিটিক্যাল কথা না, এটা অক্সফাম ইন্ডিয়া রিপোর্টে বলছে 2014 থেকে 2024 টপ 10% যে রিসোর্স অ্যাকিউমুলেশন আর লোয়েস্ট যে 50% রয়েছে বটম লাইনে, তাদের এই গ্যাপটা 14 থেকে 24 অব্দি স্ট্যাগনেন্ট রয়েছে। ফলে একটাও স্টেপ আমি দেখলাম না। এরকম কি বলবো যে বড় লোক আরো বড় লোক হচ্ছে, তাই ক্যাপশন কি দিয়েছে, ইনইকুয়ালিটি কিলস, সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, এগুলো হচ্ছে রিপোর্টের ক্যাপশন, টাইটেল থাকছে। ফলে আমরা শাইনিং ইন্ডিয়া বলছি, জিডিপি গ্রোথ পাচ্ছে, জিডিপির অ্যাকুমুলেশনটা কে খেয়ে নিচ্ছে? সেই অতি ধনী মানুষরা। আপনি মানে আসল কথাটা হচ্ছে যে আমি তো সোজা কথা উন্নয়নের হার বাড়াতে চাই। কেকটা না বাড়লে, বেশি খাই কম খাই, কেক তো বাড়বে। কেক বাড়তে গেলে সঞ্চয় বাড়াতে হবে। আমাদের সব যদি খাই তাহলে এই মুহূর্তে জিনিসপত্রের চাহিদা বাড়বে, কিন্তু কালকে সব যদি খেয়ে বসে থাকি, কালকে হাতে কি থাকবে যেটা দিয়ে আমি উন্নয়নের জন্য ক্যাপিটাল প্রোভাইড করব, মূলধন প্রোভাইড করব? সঞ্চয়ের হার কিন্তু এখনও অন্যান্য, ধরা যাক আমাদের পূর্ব এশিয়া, যাদের আমরা ইঞ্জিন অফ গ্রোথ বলি, তার চেয়ে অনেক কম। তাহলে সঞ্চয় আমাদের যদি কমায়, কোত্থেকে পাচ্ছি? বিদেশ থেকে পুঁজি আসতে হবে। বিদেশ থেকে পুঁজি এখন এই বাজারে যে অবস্থা, প্রত্যেক বছর কিন্তু বেরিয়ে যাচ্ছে পুঁজি নেট আসার থেকে। লাস্ট 2 বছরে এই অবস্থা, এবছরে সারা বছরে কিন্তু খুব অস্থির পরিস্থিতি। তো এখানে উন্নয়নের হার বাড়ানোর যে পদ্ধতি যেভাবে নেব,
সেইটা করতে গেলে আমাদের কিন্তু কর্মসংস্থান বাড়াতে হবে। সাধারণ মানে 10% আসে ইনকাম বাড়লেও নির্মলা সীতারামন শুরুই করলেন উৎপাদনে বিরাট জোর দেবো, তো উৎপাদনে জোর মানে তো কর্মসংস্থান, যদি বাড়ে তো কর্মসংস্থান উৎপাদনের জোর হলেই কি কর্মসংস্থান বাড়ে? মানে আমাদের না আমাদের বস্ত্রশিল্প, চামড়া, এগ্রিকালচার বা MSME এইগুলো যদি বাড়ে কর্মসংস্থান বাড়ে। বলেছেন কিন্তু আমাদের কয়লা, স্টিল, এনার্জি, বড় বড় প্ল্যান্ট যদি বাড়ে, গাড়ির কারখানা বাড়লে কি কর্মসংস্থান সেরকম বাড়ে? সুতরাং ইনকাম যদি বেশি না বাড়ে এবং লোকে যদি সঞ্চয়টা বেশি না করতে পারে তাহলে কিন্তু আমি উন্নয়নের হার বললেও বাড়াতে পারবো না। বাড়াতে পারবো একটা কথা দিয়ে শেষ করি, বাড়াতে পারবো যদি আমি উৎপাদনশীলতা মানে 1 টাকা যদি আমি মূলধনে ফেলি কত টাকার উৎপাদন বাড়ে, সেটা যদি নাটকীয়ভাবে পরিবর্তন না হয়, হয়েছে পরিবর্তন, ঠিক দিকেই যাচ্ছে, কিন্তু এখনো অনেকটা যেতে হবে। আপনি কর্মসংস্থানের দিক দিয়ে একটা খুব বড় পদক্ষেপ হয়েছে EU এর সঙ্গে, যেটা ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, মাদার অফ অল ডিলস। সেখানে শুধুমাত্র টেক্সটাইল সেক্টরে, when it is effective from around December of this year, শুধুমাত্র এই একটা সেক্টরে ইট ইজ এক্সপেক্টেড নিউ জব জেনারেশন উড বি অ্যারাউন্ড 6.5 লক্ষ হবে। সিমিলারলি, এবং তার একটা বড় অংশ, কিন্তু বড় অংশ না হলেও একটা সিগনিফিকেন্ট অংশ হবে ওয়েস্ট বেঙ্গলে। সিমিলারলি লেদার সেক্টরে আমরা আশা করছি, যা এক্সপার্টরা অনুমান করছেন, 1.5 লক্ষ বা তার বেশি জব ক্রিয়েশন হবে। তারও একটা সাবস্টেন্সিয়াল অংশ কিন্তু ওয়েস্ট বেঙ্গলে হবে। আর একটা মজার কথা হচ্ছে কর্মসংস্থান, ঠিক আছে, স্ট্যাটিস্টিক্যালি আমরা বলছি যে তরুণ সমাজে 17% আনএমপ্লয়েড, কিন্তু ওভারঅল আমরা যদি দেখি, আজকে বলে নয়, এই বছরে নয়, গত কয়েক দশক ধরে আনএমপ্লয়মেন্ট রেটটা কিন্তু ঘোরাফেরা করছে 6.5 আর 7-এর মাঝামাঝি। এটা একটা জিনিস দেখায় আমাদের তরুণরা, যুবকরা যথাযোগ্য কিছু পাচ্ছেন না কর্মসংস্থান, কম মাইনে পাচ্ছেন, কিন্তু একেবারে কিছু পাচ্ছেন না তা নয়, কেননা একই জায়গায় লেভেলে থেকে যাচ্ছে। আরও একটা বলার কথা হচ্ছে যে আমাদের যেটা EPFO কুইক ডেটা যেটা দেখাচ্ছে, EPFOতে নিউ ফর্মালাইজেশন, এখন কিন্তু নিউ ফর্মালাইজেশন শুধু রিপ্লেসমেন্ট নয়, নেট ফর্মালাইজেশন এবছরের শুরুতে প্রতি মাসে ছিল 13 লক্ষ, সেটা বাড়তে বাড়তে গত 3 মাসে হয়ে গেছে 20 লক্ষ, 22 লক্ষ, 21 লক্ষ। দ্যাট শোজ আমাদের ফর্মাল জবসও কিন্তু বেশ ভালোভাবেই বাড়ছে। প্লাস পজিটিভ ইঙ্গিত দেখতে পাচ্ছেন বাজেটের মধ্যে? অবশ্যই অনেক কিছু। আমি আবার আসবো, কিন্তু তার আগে আমার সঙ্গে নীলাঞ্জনা রয়েছে, নীলাঞ্জনার কাছে চলে যাব। কুইক আপডেট নীলাঞ্জনা, আমরা বাংলার বাসিন্দা, ভোট বাংলায় আর 2.5-3 মাসের মধ্যে কি পেলাম? একদমই প্রিয়, ভোট মুখে বাংলা, যেহেতু সামনে বিধানসভা নির্বাচন, খুব স্বাভাবিকভাবে এই প্রত্যাশা ছিল যে বাংলার জন্য আলাদা করে কি কিছু বাড়তি বরাদ্দ হবে, বাড়তি ঘোষণা হবে, যেমনটা আমরা বিহারের ক্ষেত্রে দেখেছিলাম। একদম 60,000 কোটি টাকার প্রকল্পের ঘোষণা হলো, যাতে প্রত্যক্ষ পরোক্ষভাবে বিহার লাভবান হলো। বিমানবন্দর সম্প্রসারণ, নতুন বিমানবন্দর, মাখানা চাষে বিশেষ কমিটি, সব। কিন্তু বাংলার ভাড়ারে কি আসলো সেদিকে যদি আমরা একবার নজর রাখি, যে বাংলা কি পেলো, ভোটমুখী বাংলা কি পেলো, সেদিকে আমাদের নজর রাখলে দেখা যাচ্ছে যে দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, এটা বাংলার ভাড়ারে এসেছে। এই শিল্প করিডোর, দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর। আর কি এসেছে? ডানকুনি সুরাত পণ্য করিডোর, পণ্য পরিবহনের ক্ষেত্রে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে ডানকুনি সুরাত পণ্য করিডোর বাংলার ভাড়ারে আসছে। আর যেটা আসছে, দেশ জুড়ে 7টি হাই স্পিড রেল করিডোর, তার মধ্যেও বাংলা থাকছে, বাংলার শিলিগুড়ি থাকছে। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর থাকছে কিন্তু বাংলার ক্ষেত্রে। অর্থাৎ দুর্গাপুর ইস্ট কোস্ট শিল্প করিডোর, এই ডানকুনি সুরাত পণ্য করিডোর এবং দিল্লি, বারাণসী, শিলিগুড়ি যে হাই স্পিড, 7টি হাই স্পিড রেল করিডোর দেশ জুড়ে, তার মধ্যে বাংলার শিলিগুড়ি থাকছে, বাংলার ভাড়ারে থাকছে। এটাই এবারের বাজেট। থ্যাংক ইউ। আপাতত পরে আমি আবার তোমার কাছে আসবো। তাহলে বাংলা কি পেলো? দেখুন, ডানকুনিতে করিডোরে জোড়া, প্রায় প্রত্যেকটা বাজেটেই আমরা কিছু না কিছু ডানকুনির সঙ্গে জুড়তে দেখি। তার বাইরে পেলাম বারাণসীর সঙ্গে জুড়লো করিডোরে, রেল করিডোরে আমাদের উত্তরবঙ্গ, আর একটা শিল্প করিডোর। এটা কি বিরাট কিছু পেলাম? যদি আমরা কম্পেয়ার করি বিহারের সঙ্গে, আমি পিসিআর কে বলবো বাংলা বিহার কি পেলো, তুল্যমূল্য ডেটা আমাদের স্ক্রিনে তুলে ধরতে। পিসিআর প্লিজ, বাংলা বিহার কি পেলো? বিহারে আগের বছর ভোট হয়েছে, তার আগের বাজেটে বিহারকে ভরিয়ে দেওয়া হয়েছে, বাংলা ভরলো কি? চলুন এবার চন্দনদা। হাতে থাকলো ওই পেন্সিলটা, আর কিচ্ছু না। সকালবেলায় আপনার বাজেট দেখতে দেখতে আপনার এখানে আসার জন্য খবর খোলার আগেই দেখছি 19
কিলো যে গ্যাস সিলিন্ডার, 19 কেজির গ্যাস সিলিন্ডার, তার দাম 49 টাকা বেড়েছে। সীতারামন পার্লামেন্টে যাওয়ার আগেই বেড়ে গেল। ফলে আপনি বুঝতেই পারছেন স্যার যে কথা বললেন একদমই সত্যি কথা, যে আসলে গোটা দেশের মধ্যে যে অসাম্য তৈরি হয়েছে, দেশে নয় গোটা পৃথিবী জুড়েই, কিন্তু আমাদের দেশের মধ্যে অত্যন্ত দ্রুত গতিতে অসাম্য তৈরি হচ্ছে। যে একদিকে বেশ কিছু লোক, আদানি আম্বানি, তারা দিনের পর দিন, নাম জানতো না 2 দশক আগে যে সমস্ত ব্যবসাদারদের, তারা বিলিয়নার থেকে এমন বিলিয়নার হচ্ছে যে পৃথিবীর দিকে তারা এগিয়ে যাচ্ছে, তাদের সম্পদ ভালো তো বটেই, ভালো তো বটেই, কিন্তু তার নিচের যে মানুষগুলো, অসংখ্য সাধারণ মানুষ, আমার আপনার থেকে যার ইনকাম প্রতিদিন নিচের দিকে পড়ে যাচ্ছে এবং তারা সম্পদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। দরিদ্র বাড়ছে, দারিদ্রতা বাড়ছে, অভাব বাড়ছে। সন্ধ্যা সার্ভাইভাল অফ দ্য রিচেস্ট, স্যার একটু আগে বলছিলেন না, আমি সম্পূর্ণ সহমত। এবং আপনার পাশের বাড়ির ছেলেটি কিন্তু খোঁজ নিয়ে দেখবেন 7,000 8,000 টাকা মাইনে করছে বড় বাজারের কোনো গদিতে, তার স্যালারিটা কিন্তু লাফিয়ে 15,000 হচ্ছে না, 20,000 হচ্ছে না, 25,000 হচ্ছে না। শিল্পপতিদের খুশি করার বাজেট নির্মলা সীতারামন এবার পেশ করেছেন। একদম তাই। আমি একটা ছবি একটু দেখাতে চাই। বাজেটটা জাস্ট শুরু হবে, 1-2 মিনিট বাকি। তখন সমস্ত বিরোধী পক্ষের সাংসদরা একটা প্ল্যাকার্ড নিয়ে সংসদের বাইরে বিক্ষোভ দেখালেন খুব অল্প সময়ের জন্য। সেই ছবিটা আমি বলবো পিসিআরকে একবার দেখাতে, যেখানে আমাদের কল্যাণ ব্যানার্জিও ছিলেন, বাংলার সাংসদ অখিলেশ যাদব ছিলেন, অন্যান্য বিরোধী সাংসদরা ছিলেন। তারা শুরুতেই যেন মুখরাটা বেঁধে দিয়েছিলেন, বাজেট যেন মানুষের জন্য হয়, বাজেট যেন কর্পোরেটে না হয়। দেখুন ভালো করে লেখাটা দেখুন, বাজেট ফর দ্য পিপল নট ফর দ্য কর্পোরেটস। ঠিক এই অভিযোগই করছেন এখনো। অঙ্কন কি বলবেন? না আমি বুঝতে পারছি না, যখন 15,000 মাধ্যমিক স্কুল খোলার কথা বলা হচ্ছে, 500 কলেজ তৈরি করার কথা বলা হচ্ছে, সেটা কোন আম্বানি আদানির জন্য তৈরি করার কথা বলা হচ্ছে আমি জানি না। এটাকে বিজেপি বিরোধীরা নিছক বিজেপি বিরোধিতার স্বার্থে যদি বলেন তাহলে বলতে পারেন। যখন জুট পাট শিল্পকে মানে রিভাইভ করার জন্য আলাদা প্রকল্প, আলাদা বাজেটারি অ্যালোকেশন নিয়ে আসা হচ্ছে, সেটা কোন আম্বানি আদানি বেনিফিট হবে, নাকি আমাদের হাওড়া, হুগলি, ব্যারাকপুর এই শিল্পাঞ্চলে যে জুট যে শিল্পটা ভেঙে পড়েছে ধ্বংসের মুখে, প্রথমে সিপিএম অর্ধেক মেরে দিল, তারপর তৃণমূল এসে পুরোটাই মেরে দিল, সেই জায়গাটাকে রিভাইভের চেষ্টা করা হচ্ছে, সেইটাকে নাকি আম্বানি আদানি বলা হচ্ছে। মানুষের জন্য না মানুষ বিরোধী? চলুন মানুষের কথা শুনি, নেতাদের কথা তো শুনবই এবং কচকচানি চলতেই থাকবে। এক্সাইড মোড থেকে অয়ন রয়েছে জনসাধারণের সঙ্গে। অয়ন, একটু রিঅ্যাকশন নাও। আমি একবার সরাসরি আসবো। আজকে তো বাজেট ঘোষণা হলো, বাংলা তো একাধিক যে ইস্ট ওয়েস্ট করিডোর পেলো, করিডোর হলো, হাই স্পিড ট্রেন পেলো, বিহার যেমনটা পেয়েছিল বাংলা কি পেলো আজকে বাজেটে? কি মনে হচ্ছে? না না পাইনি, বাংলা বঞ্চনা শিকার হলো, লস। হাই স্পিড ট্রেন দিল, এই যে নর্থ করিডোর, তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? বাজেটে খুশি নয়, গরিবদের কোনো আয় উন্নতি হচ্ছে না। মানে আপনি বলছেন আয় উন্নতির কোনো দিশা দেখা যায়? কোনো দিশা দেয়নি, গরিবদের কোনো আয় নেই, গরিবরা চাওয়া পড়ে যাচ্ছে না। দেখো তুমি শুনতে পারলে যে রীতিমতো তারা বলছেন যে বঞ্চনা, গরিবরা চাওয়া পড়ে যাচ্ছে। অঙ্কন না না আমি এখন বুঝতে পারছি না। দেখুন কোনো মানুষ তার সাধারণ মানুষ তার মতামত ব্যক্ত করতেই পারে, কিন্তু এই যে একটু আগে বলা হলো না যে আর্থিক বৈষম্য এই দেশে বাড়ছে, তো IMF 17ই জানুয়ারি যে তথ্য প্রকাশ করেছে সেখানে বলছে যে আমাদের আর্থিক বৈষম্য ভারত ক্রমশ সেটাকে দূর করছে। আজকে দারিদ্র সীমার থেকে যখন 27 কোটি ভারতবাসী বেরোচ্ছে, এটা কিন্তু কোনো বিজেপি দলের উপলব্ধি নয়, এটা দেশের সামগ্রিক উপলব্ধি। এবার সেই সামগ্রিক উপলব্ধিগুলোকে যদি এনারা না বুঝতে চান বা না বুঝতে পারেন, আমার কিছু করার নেই। স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হলো না, 40 কোটি সাধারণ ভারতবাসী, সেটাই তো বলছি। যার মধ্যে এক্সাইড মোডে 3 জন আছেন, না না এক্সাইড মোডে শিলিগুড়ির মানুষ আছেন। আসবো শিলিগুড়ি থেকে বাচ্চু আমার সঙ্গে রয়েছে, নারায়ণ সিংহ রায়, একটু কথা বলো। আজকের বাজেটে কতটা খুশি, কি আশা, কি পেলেন তারা? আজকের বাজেট নিয়ে যেহেতু শিলিগুড়ি থেকে বারাণসী হাই স্পিড ট্রেন, তার পাশাপাশি একগুচ্ছ প্রকল্প ঘোষণা, আমি সাধারণ মানুষের সাথে একটু শিলিগুড়িবাসীর সাথে কথা বলবো। আজকের এই যে বাজেট কতটা প্রত্যাশা ছিল পূরণ হলো, বা শিলিগুড়ি থেকে বারাণসী ট্রেন হাই স্পিড ট্রেন চালু হবে, কি বলবো? হ্যাঁ কিছুটা পূরণ হলো, আবার কিছুটা হলো না। সামনে পশ্চিমবঙ্গে ইলেকশন আছে, সেই হিসাবে ভাবছিলাম পশ্চিমবঙ্গে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হবে, সেই হিসাবে 3টি জিনিস ছাড়া তো আর পশ্চিমবঙ্গবাসী আমার মনে হয় না কিছু পেলো। এক শিলিগুড়ি বারাণসী, দুর্গাপুর আর নর্থ ইস্টের কানেকশন, আর একটা সুরাতের সাথে যেটা কানেকশন হচ্ছে এটা, এছাড়া তো ইনকাম ট্যাক্স ছাড় ছাড়া তো আর কিছুই পাইনি। একটু আপনার সাথে জিজ্ঞেস করবো, এই বাজেটে কি খুশি? খুশি, দেখুন প্রত্যেক বছরে বাজেট আসে, বাজেটে মানুষ
বর্তমানের থেকে কিছু বেশি প্রত্যাশা করে স্বাভাবিকভাবেই। সেই কারণে বানারসির একটা এক্সটেনশন রুট চালু হলো, ভালো কথা। ভবিষ্যতে হয়তো দিল্লি পর্যন্ত হবে, তাতে মানুষের যাতায়াতের সুবিধা হবে, প্লাস পর্যটনের একটা বিশেষ উপকার হবে, মানুষের সুবিধা হবে। আমি আরেকটু কথা বলবো, বারাণসীতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থেকে বারাণসী ট্রেন, পাশাপাশি বেশ কিছু প্রকল্প ঘোষণা, কি বলবেন? হ্যাঁ, বেশ কিছু প্রকল্প ঘোষণা হয়েছে, তবে তার মধ্যে বিশেষ করে শিলিগুড়ি বারাণসী যে ট্রেন করিডর, এটা এখানকার মানুষের সাথে সরাসরি যোগাযোগের একটা ব্যবস্থা হলো বারাণসী, যেটা আমাদের সকলের কাছে প্রধানতম শিল্প, আমাদের শৈব একটা জায়গা যেখানতে এটা মানুষের জন্য ভালো। নারায়ণ, তোমাকে ধন্যবাদ নারায়ণ, থ্যাংক ইউ। আবার পরে আসবো। শিলিগুড়ি একটা ডাইরেক্ট ট্রেন পেয়েছে, বারাণসী দিল্লি, শিলিগুড়ি থেকে যাওয়া সম্ভব। স্বাভাবিকভাবেই বাংলার বাকি অংশের মানুষের থেকে শিলিগুড়ির মানুষের মানসিকতা একটু ডিফারেন্ট হবে। আর মনে রাখতে হবে, শিলিগুড়ি কিন্তু উত্তরবঙ্গ, যে উত্তরবঙ্গ নাকি বছর বছর বাংলার বাজেটে বঞ্চিত হয়ে থাকে, সেই উত্তরবঙ্গকে অ্যাড্রেস করলো সেন্টারের বাজেট, মানে উত্তরবঙ্গে নজর দিল। সবকিছুই কি খুব অঙ্ক কষে? আচ্ছা, সেন্সেক্স নিফটিও কি অঙ্ক কষছে? না হলে এত বড় ধস কেন নিফটিতে? সৈকত আমার সঙ্গে রয়েছে সেন্সেক্স নিফটির হাল হকিকত নিয়ে। বলো সৈকত। একেবারে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, যে ভারতীয় শেয়ার বাজার কিন্তু এবারের এই বাজেটে কোনো ভরসা রাখতে পারেনি। যখন বাজেট পেশ হচ্ছে, যখন আমরা দেখলাম যে 9টার পর যখন বাজার খুললো, তখন হু করে উঠতে শুরু করলো সেন্সেক্স আর নিফটি। আর তারপর ঠিক 11টার কিছু পর থেকে, মানে 11:40 পর থেকে ভারতীয় শেয়ার বাজারে বিরাট পতন লক্ষ্য করা গিয়েছে। সর্বোচ্চ পতন সেন্সেক্সে লক্ষ্য করা গিয়েছে 2500 পয়েন্ট, যেটা সাম্প্রতিককালে বিরাট পতন বলে মনে করা হচ্ছে। এবং নিফটি দেখা যায় প্রায় 1000 পয়েন্টের কাছাকাছি, সেখানে কিন্তু একেবারে পতন হয়। কিন্তু এই মুহূর্তে যে ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, কিন্তু খানিকটা রিকভার করার চেষ্টা করছে ভারতীয় শেয়ার বাজার। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শেয়ারগুলিতে এবার পতন লক্ষ্য করা গিয়েছে, তার মধ্যে যেমন গাড়ি শিল্প রয়েছে, সিমেন্ট শিল্প রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং সেক্টরেও কিন্তু ঠিক দেখা যাচ্ছে যে স্টকগুলো রয়েছিল, সেই স্টকগুলোতে পতন, কিন্তু উত্থান লক্ষ্য করা যাচ্ছে। ভারতের যে বিভিন্ন রকম যে বৈদেশিক বিনিয়োগ যে সমস্ত জায়গাগুলোতে রয়েছে, সেই জায়গাগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। ওষুধ শিল্পে, বিভিন্ন ফার্মাসিউটিক্যালসে লক্ষ্য করা যাচ্ছে, শিল্পে লক্ষ্য করা যাচ্ছে, সেখানে কিন্তু উত্থান হচ্ছে। কিন্তু এই মুহূর্তে নিফটি দেখা যাচ্ছে প্রায় 250 থেকে 300 পয়েন্ট ফলে রয়েছে। ঠিক এই ফলটাই কিন্তু ছিল যখন শুরু হয় বাজেট, প্রায় 200 পয়েন্ট উত্থান হয়েছিল। এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে নিফটি 50, তারা কিন্তু এই মুহূর্তে 300 পয়েন্ট নিচে রয়েছে। সেন্সেক্স খুব গুরুত্বপূর্ণ, দালাল স্ট্রিটের অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেন্সেক্সও কিন্তু এই মুহূর্তে 900 পয়েন্টের কাছাকাছি রয়েছে। ফলে কোথাও একটা উত্থানের চেষ্টা করা হচ্ছে, কিন্তু যে ভরসা ভারতীয় ইমিডিয়েট রিঅ্যাকশন ধস, তারপর আস্তে আস্তে রিকভারের চেষ্টা। সৈকত, তোমাকে অনেক ধন্যবাদ, বারবার আপডেট করতে থেকো তুমি আমাদের। তবে এর মধ্যেই সৌগত রায়, তৃণমূলের এই প্রথম কেউ মুখ খুললেন এইবারের বাজেটের পর, শুনুন কি বলছেন। কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। অঙ্ক না সাধারণ মানুষ, না জনতা, না নেতা, না শেয়ার বাজার, আপনি কার থেকে কল্পনা করছেন? সৌগত রায় বলবে যে খুব ভালো বাজেট, মানে কোন পাবলিক? দেখুন, পাবলিকের ব্যাপার না, সেন্সেক্স তো গতবার যখন এত বিপুল আয়কর ছাড় দেওয়া হয়েছিল, তখনও তো সেন্সেক্স নিফটি পড়ে গেছিল। বিষয়টা আপনাকে আমি কেউ ভরসা, ভারতবর্ষের মানুষ আমাদের উপর ভরসা রাখছে, এটাই ভারতবর্ষের মানুষকে তোমরা ডোবাচ্ছো। বলিনি, তাহলে কি বলবো আপনার সময়গুলো? তাহলে বলুন, তাহলে আপনার কথার মধ্যে অনুপ্রবেশ করবো। এবার এবার বিষয় হলো যে আপনাদের সব ব্যাপারে আপনি যদি এখন ভালো করেন, তাহলে তো আমার দেখবে না, তো আমার চেয়ারে চলে যাবে। আচ্ছা, অঙ্কনের যুক্তিটা শুনি না, সবাই ওর এগেইনস্টে বলছে। অঙ্কনের যুক্তি না, আমি তো এনাদের থেকে কি প্রত্যাশা করব? চন্দনদা যদি আজকে সেমিকন্ডাক্টর হাব যে কথাটা বলা হয়েছে, হ্যাঁ, এখন আপনারা শিল্প তাড়িয়ে আপনারা তো বলবেন বড় শিল্প তাড়িয়ে আপনারা কি বলবেন? মেক ইন ইন্ডিয়া কি হলো? মেক ইন ইন্ডিয়া কি হলো? ভালো রিপোর্টে ভালো আসছি না 10,000 গাড়ি তৈরি করবে, আসছি বলুন না, মানে কার প্রশ্নের উত্তর দেবো? আপনার প্রশ্ন বলো।
আপনি তাহলে অ্যাঙ্কার নাকি? আমি আরে বাবা শেষ করো, যেটা বলছিলে শেষ করো। তো আজকে যখন টিসিএস এর রেট কমছে বা বাদবাকি সমস্ত 300টার উপর ওষুধ, যার মধ্যে ক্যান্সারের ওষুধের দাম কমছে, লঙ্কা তো 150 টাকা, কাঁচা লঙ্কা তো 150 টাকা, তোমাকে এটা বলতে হবে। সাধারণ মানুষ কাঁচা লঙ্কা খায়, টিসিএস এর 5% সেই জায়গাটা কেরলের কাঁচা লঙ্কার দাম দাদা কেন সেটা 150 টাকা? কেরলের কাঁচা লঙ্কার দাম কিন্তু আমরা কেউই জানি না, আপনি জানেন? আলোচনা করবে কাঁচা কিন্তু জীবনদায়ী ওষুধ যেটার দাম কমছে দেখা ক্যান্সারের 17টা ওষুধের দাম কমেছে। না, এবার সেটা ছাড় দিয়েছে, এমআরপি বাড়িয়েছে, বাড়িয়েছে, জিএসটি কম করে এমআরপি গুলো বাড়িয়েছে। প্রত্যেকটা জায়গায় প্রমাণ করুন, বার করে দেখাচ্ছি। আরে বাবা এমআরপি গুলো বাড়িয়ে ওষুধ সবটা, হ্যাঁ বলুন বলুন। হেলথ কেয়ার যখন এলো, একটা খুব বড় ইম্পর্টেন্ট এই অক্সফাম রিপোর্টে বলছে যে বছরে আমাদের 63 ক্রোড় লোক, এই 63 মিলিয়ন লোক নাকি দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে ডিউ টু হিউজ কস্ট ইন হেলথ কেয়ার। ফলে গভর্নমেন্ট অন্তর্পক্ষে 2.5% অফ দ্য জিডিপি। এই জায়গাটা ভাই সোনার উপর দাম, একটু বলে দিই, ছোট সোনার ব্যবসায়ীরা কার্যত আত্মহত্যার দোরগোড়ায় গিয়ে দাঁড়িয়েছে। তার কি হলো? আমি কোনো হিসাব সোনার উত্তরটা কে দেবে? এক মিনিট অঙ্কন ভাই, আপনি দেবেন। 2.5% অ্যাটলিস্ট আমরা এক্সপেক্ট করে যে হেলথ কেয়ারে হবে, যে মানুষগুলো হিউজ প্রাইভেটাইজ। অ্যাবসলিউটলি হেলথ কেয়ার আমাদের মাথা ব্যথা, কোনো সন্দেহ নেই। সোনার উপর দিয়ে কিছু আশা দেখা গেল? সোনার উপর দাম, সোনার উপর দাম উনিও তো বলতে পারবেন। সোনার উপর দামে এখনও তো ওই সোনার উপর দামটা একটু ইন্টারন্যাশনাল মার্কেটে কি হয় তার উপর নির্ভর করে, কারণ সোনা আমরা বেসিক ইম্পোর্টও হয়, সুতরাং সোনার উপরটা দিয়ে এক্ষুনি বোঝা মুশকিল। বাজেটে সেখানে খুব, হ্যাঁ সোনার উপর দাম আজকেও গত দুদিনে অনেকটা কমেছিল। না অনেকটা কম, কোথায় কমলো? না, পিক লেভেল থেকে অনেক কমেছিল গত দুদিনে, আজকেও কমেছে। অনেক মানে কত? 17% এর উপর, পার্সেন্টেজ টার্মস ইটস হিউজ। 17 আজকে আরো কমেছে 7 থেকে 8%। সো কিউমুলেটিভ বেসে 25%-এর উপর 1/4 কমে গেছে, হিউজ কমে গেছে। আমি কিন্তু আয় বৈষম্য নিয়ে একটা ছোট্ট কথা জুড়তে চাই। অনেকে অনেক আলোচনা করেছেন, আমরা সেই 70-এর দশক থেকে একই স্লোগান শুনে আসছি, বড় লোকরা আরো বড় লোক চেয়ে গরিব। কিন্তু তথ্য আমাদের বলছে যেটা এটা মেজার করার বেস্ট ওয়ে, সকলেই জানেন, জিনি কোএফিসিয়েন্ট। জিনি কোএফিসিয়েন্ট ইজ মুভিং ফ্রম 27 টুয়ার্ডস 25, যে আরও বেটার ইমপ্রুভড সিচুয়েশন ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। মানে গরিব আরো গরিব হচ্ছে না, বড় লোক আরো বড় লোক হচ্ছে না, তথ্য তাই বলছে। কিন্তু ফারাকটা স্ট্যাগনেট আছে, উনি বললেন এই তফাৎটাকেও কমানো যাচ্ছে না, তফাৎটাও কমানো যাচ্ছে না। হ্যাঁ, মানে আইএমএফ বলে থাকতে পারে, আইএমএফ বলা নিয়ে প্রশ্ন আছে, সেটাকে না আইএমএফ ভালো কথা আমরা নিয়ে নিই, খারাপ কথাগুলো নিই না, এটা একটা প্রবলেম। আইএমএফ অনেক কিছু বলে, আমি 100টা জিনিস বলতে পারি আইএমএফ যেটা ইন্ডিয়ান গভর্নমেন্ট কন্টেস্ট করেছে না, সেটা প্রশ্ন না। প্রশ্ন যে জিনি কোএফিসিয়েন্ট, যে কথাটা উনি বললেন একদম ঠিক। সারা পৃথিবীর যে ইন্ডেক্স প্রকাশ করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে, ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট ইন্ডিকেটর, সেখানে ভারতবর্ষে জিনি কোএফিসিয়েন্টের তথ্যই দেওয়া হয় না। এগুলো বলা মুশকিল, কেউ বলছেন ঠিক, কেউ কিন্তু সোজা বাংলা কথায় যেটা বলা দরকার সেটা হচ্ছে ভারতবর্ষে ওদের এখানেও উল্লেখ করেছে, আমি এক মত, ওটা বলে মাল্টি ডাইমেনশনাল পভার্টি, অর্থাৎ বিভিন্ন জিনিস থেকে যদি আমি দারিদ্র্য চিন্তা করি সেটা নিঃসন্দেহে কমেছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু ইনইকুয়ালিটির প্রশ্ন, অসাম্যের প্রশ্ন, এটা জোর গলায় বলা খুব মুশকিল, কারণ এই তথ্য পরিষ্কারভাবে সরকার কিন্তু প্রকাশ করেন না, করেন না। এটা নিয়ে তর্ক করে কোনো লাভ নেই। ব্যাংকে কত টাকা আছে বলেনি, সুইস ব্যাংকে কত টাকা আছে, কালা ধান পাকারকে লে আएंगे ভাইও বহনো, 15 লাখ এসব ধাপ্পাজি করে, কিন্তু আসলে কালো টাকাও ফেরায় না, আর উল্টে পালিয়ে যায় নিরপরাধী। অঙ্কন বলুক, হ্যাঁ অঙ্কন নামটা শুনতে পেয়েছো? অঙ্কন বলুক বলেছে। এবার ঢুকো না, 15 লাখের কি হলো বলো? এই তো আবার ঢুকে পড়ছো। আরে তুমি যদি বলবে তাহলে তুমি বলো, আসলে সিপিএম এর বলার তো কোনো জায়গা নেই, চ্যানেল ছাড়া হাওয়া সিপিএমই বলবে, তোমাদেরকে বাকিরা সব বন্ধু, তোমাদের কোথাও নেই, তারাই বলবে। বাজে কথা শোনা যাচ্ছে, আলোচনা কই? ওইটাই আলোচনা করার কথা বলছে না। একটু আগে স্যার একটা পরিসংখ্যান কোন একটা জায়গা থেকে বললেন, তো আমার কথা হচ্ছে যখন আমি সেটাই বলছি, যখন আয়ুষ্মান ভারতে আমি বলি না না অসমের অফিসে রেড করে, আরে ভাই, আরে কি ব্যাপার সিপিএম এর অসমের ভুল বলছি, অসমের অফিসে রেড হয়েছে। বাসুদেব, এরা ঝগড়া করুক, আমরা আসানসোল থেকে ঘুরে আসছি। বাসুদেব, কথা বলো সঙ্গে যারা আছেন। হ্যাঁ হ্যাঁ দেখ দেখ দেখ, হ্যাঁ হ্যাঁ এই তো আছি, তো আছি জি 24 ঘন্টা বাংলা আছি।
কথা বলো। হ্যালো, এই তো হ্যালো 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 বাসুদেব কি শুনতে পাচ্ছে আমার কথা? বুঝতে পারছি না। আমরা একটু জানতে চাইবো। হ্যাঁ, বলছি যে বারাণসী থেকে যে হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। বারাণসী দিয়ে শিলিগুড়ি করিডোর করা হয়েছে, সেটা অবশ্যই ভালো, কিন্তু এই ব্যাপক এআই এবং রোবোটাইজেশনের জন্য যে এমপ্লয়মেন্ট স্কুইজ হচ্ছে, সেটার জন্য গভর্নমেন্ট কি অল্টারনেটিভ ব্যবস্থা করছে, এটা আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। আর সুরাট থেকে যে ডানকুনি করিডোর, সেটাও খারাপ না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঠিকই আছে, কিন্তু মেইন হচ্ছে আমাদের দেশের যেটা প্রবলেম, যে আনএমপ্লয়মেন্ট, সেই আনএমপ্লয়মেন্টের জন্য কি ব্যবস্থা নিচ্ছে, এটা না কমা বাড়া, যে ব্যাপক যে এআই এবং রোবোটাইজেশন। এটা দেখুন, রেল করিডোরে হচ্ছে বেনারস থেকে নিয়ে আসানসোলে দুর্গাপুর পর্যন্ত এবং শিলিগুড়ি থেকে, কি বলবেন? দেখুন, আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল বর্তমানে মোটামুটি মিউজিয়ামের শহর হয়ে গেছে। একদিকে বাস স্ট্যান্ডার্ড বন্ধ, ওইদিকে রুগ্ন শিল্প, আমাদের রূপনাথপুর কেবিস বন্ধ, গ্লাস ফ্যাক্টরি বন্ধ, সাইকেল কর্পোরেশন বন্ধ। আমরা বহুদিন ধরে শুনে আসছি শিল্প করিডোর, কিন্তু বাস্তবে তো কি হবে সেটা কিন্তু নিয়ে মানুষ এখন খুব চিন্তায় আছে। দুর্গাপুর শিল্প করিডোর, বাসুদেব আশা দেখছেন যারা আছেন তোমার সঙ্গে। বাজেট আমাদের এমপ্লয়মেন্ট এইবার কিন্তু ঘোষণা হয়েছে দুর্গাপুর শিল্প করিডোর হবে, তাহলে আপনি কি বলতে চাইছেন? যদি হয় তাহলে কি বাইরে থেকে লোকজন এসে এখানে এমপ্লয়মেন্ট পাবে, না লোকাল ইঞ্জিনিয়ার, লোকাল যারা বেকার যুবক, লোকাল যারা উদ্যোগী, তারা কিছু কাজ পাবে? লোকাল যারা স্টার্ট আপ, যারা নতুন ব্যবসা করতে চায়, তারা কি সুযোগ পাবে? সবসময় দেখা যায় যে ক্রেডেন্সিয়াল নিয়ে আসুন। আমরা যারা ব্যবসায়ী, এত টাকার ক্রেডেন্সিয়াল থাকলে তবে এই কাজটা পাওয়া যাবে। তাদের যারা নতুন কাজ করছে, তাদের সম্বন্ধে সরকার কি উদ্যোগ নিচ্ছে? এটা খুব ভ্যালিড প্রশ্ন, আমি উত্তর নেওয়ার চেষ্টা করবো। বাসুদেব, আপাতত ধন্যবাদ তোমাকে। কলকাতার লোকজন তারা খুব আশান্বিত হলেন এবারের বাজেটে। বেলেঘাটা থেকে রক্তিমা ওয়েট করছে, একটু রক্তিমার সঙ্গে যারা আছেন তাদের কথা শুনি। রক্তিমা, দেখো, এখানে অনেকেই রয়েছেন সাধারণ মানুষ, তাদের কাছ থেকে শুনে নেব এই বাজেট নিয়ে তারা কি মনে করছেন বা তারা কি জানতে চাইছেন। বাংলার জন্য কিন্তু বড় ঘোষণা করা হলো বাজেটে, সেই জায়গা থেকে জানিয়ে রাখি ডানকুনিতে তৈরি হবে পণ্য পরিবহনের বিশেষ করিডোর। কিভাবে দেখছেন এই বাজেটকে? এই বাজেটকে একজন ভারতবাসী না, একজন বাঙালি হিসেবে দেখছি। এই যে বড় বড় বাজেট, এই যে আবার প্রকল্পের ঘোষণা, এই ঘোষণা শুনতে না আমরা একটা হতাশায় বিরাজ করছি। শুধু আমি নয়, আপনি যদি এইরকম আমার মতন আরও অনেককে জিজ্ঞাসা করেন, তাহলে দেখবেন প্রত্যেকের মনে একটা হতাশা। কারণ মনেই বাজেট সম্পর্কে কোনো কৌতূহল নেই। কেন? তার একটা সাধারণ উত্তর, এই যে করোনার সময় করোনার ওষুধ যেখানে তৈরি হচ্ছিল বেঙ্গল কেমিক্যাল, সেই বেঙ্গল কেমিক্যাল কার? একজন বাঙালি ব্যবসায়ীর প্রতিষ্ঠান, কিন্তু সেই বেঙ্গল কেমিক্যালকে চাপিয়ে দেওয়া হলো। বেঙ্গল কেমিক্যালের অস্তিত্ব যে এত বড় একটা বেঙ্গল কেমিক্যাল, সুতরাং যেখানে বেঙ্গল কেমিক্যালকে ধূলিসাৎ করেছে সেখানে কি প্রকল্প হবে? আমরা তো সিঙ্গুরে ন্যানো কারখানা হয়েছিল, কিন্তু সেখানে ন্যানো বন্ধ করে দেওয়া হলো। আজকে ন্যানো গিয়ে দেখালো কি গুজরাটে। সুতরাং কোথায় শিল্প? শুধু শিলান্যাসই হয়ে যাচ্ছে। বাঙালির একটা বেঁচে থাকার জন্য দরকার কি? শিক্ষা, স্বাস্থ্য, আশ্রয়। শিক্ষা ব্যবস্থা ধূলিসাৎ। শিক্ষাতে আমাদের এই বেলেঘাটা অঞ্চলে সব প্রাইমারি স্কুল বন্ধ। আর যেখানে বর্ষিয়া কেন্দ্রীয় সরকার শিক্ষার ব্যবস্থার কথাই যখন উঠলো, একটু জানতে চাই শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে সারা দেশে 5টি বিশ্ববিদ্যালয় টাউনশিপ তৈরি করার কথা ঘোষণা করা হয়েছে। देखिए, 5 विश्वविद्यालय बड़ा बात नहीं है। बात है जो छोटा प्राथमिक स्कूल जो था, अभी बंगाल में 8,000, पूरा भारत में अगर पूरा देखिएगा तो 1 लाख के ऊपर स्कूल बंद है। तो आप इस पर क्या कीजिएगा? और दिन पर दिन हर श्रमिक हो, शिक्षा हो, स्वास्थ्य हो, इस पर जिस तरह से महामारी चल रही है, महंगाई की महामारी चल रही है, ये जुमला देने से तो नहीं होगा। जो है उसको निश्चित कीजिए कि आप स्कूल खोलिएगा कि नहीं खोलिएगा। शिक्षा में जो आएगा कि नहीं आएगा, ये जुमलाबाजी बड़ी बड़ी बात करने से तो नहीं होगा। आज जो सब धर्म के जो स्कूल, ধন্যবাদ। তবে একটা কথা রক্তিমা আমাদের সামনে স্পষ্ট করলো, মানুষকে কিন্তু যা ইচ্ছা বোঝানো যাবে না। রীতিমতো ডেটা নিয়ে ক্যামেরার সামনে এসে কথা বলছেন, কোথায় কত স্কুল বন্ধ সেই ডেটা পাবলিক দিচ্ছেন। আর কিন্তু বোকা বানানোর যুগটা নেই। কিন্তু শিল্পের প্রশ্ন যখন উঠছে, আমি একটা কথা বলি, দুর্গাপুরে শিল্পাঞ্চল শিল্প করিডোর হবে ঘোষণা হলো। মোদি ঘুরে গেলেন সিঙ্গুর, শাহ ঘুরে গেলেন ব্যারাকপুর, আর নীতিন নবীন ঘুরে গেলেন দুর্গাপুর। মানে শিল্পের চোখ
এইটা কি ক্লিয়ার করলো না? আপনারা যতই শিল্প নেই বলুন, দুজনের কাছেই আমার উত্তর। প্রধানমন্ত্রী এর আগে দুর্গাপুরে এসেছিলেন একটা সভাতে, অঙ্কন নিশ্চয়ই আমার সাথে একমত হবে, সেখানে বলেছিলেন তোমরা যাও, মোহাম্মদ সেলিম যায়নি, মোহাম্মদ সেলিম হুমায়ুনের সাথে বৈঠকে রয়েছে। আরে তো প্রধানমন্ত্রী বললেন ভাইও ভাইরো, আপনি শুনুন, শিল্পের পটভূমিতে দাঁড়িয়ে সেখানে বললেন ঘুষপেটিয়ার কথা বলেছিলেন। এবার আপনি দেখুন এমএনসি কারখানা বন্ধ, বার স্ট্যান্ডার্ড বন্ধ, সারের কারখানাগুলো বন্ধ, এগুলো 14 বছরে কোন প্রধানমন্ত্রী কোন বিজেপি এগুলো সব কেন্দ্রীয় সরকারের কারখানা, এগুলো সব কেন্দ্রীয় সরকারের কারখানা ওই দুর্গাপুরে। আমার কথাটা হচ্ছে যে দুর্গাপুরে ইউনিয়ন বাজির ব্যাপারটাই তো, কারখানা বন্ধ, দুর্গাপুরে কারখানাগুলো খোলেনি, দুর্গাপুরের ফ্যাক্টরিগুলো 14 সালে ক্ষমতায় আসার পর, দুর্গাপুরে ক্ষমতায় আসার পর 14 সাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চলের যে সমস্ত কেন্দ্রীয় সরকারের অধিগৃহীত সংস্থাগুলো ছিল সেগুলো খুললেই আজকে নতুন করে আবার শিল্পের করিডোরে ঢপ দিতে হতো না। যেমন 15 লক্ষ টাকা যেমন আসবে বলে বলছিলেন ওরা, কেন্দ্রীয় সরকারের কারখানাগুলোর কি অবস্থা হয়েছে? সিপিএম সুমনদা, কিন্তু সত্যিই তো শিল্পের জায়গাগুলো নজর দিচ্ছে। দেখো, আমি কোনো ডিবেটে যেতে চাই না, সাধারণ মানুষ হিসাবে আমি এখানে অনেক তথ্য স্যারেদের কাছে আছেন, ফিসকাল ডেফিসিট, জিডিপি, হ্যান, আমি এই টার্মসগুলো ইউজ করবো না। আমি সাধারণ মানুষ হিসাবে একটা জিনিস কি দেখলাম, নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে স্কিল ইন্ডিয়া প্রকল্প ফেল্ড, মেক ইন ইন্ডিয়া ফেল্ড, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা একটা সমষ্টির মধ্যে আবদ্ধ হয়ে গেল। ভারতবর্ষ যে স্টাইলে চলছে, ওয়েলথ ডিস্ট্রিবিউশন যে স্টাইলে হচ্ছে, ক্রোনি ক্যাপিটালিজমের সৃষ্টিকর্তা হচ্ছে এই নরেন্দ্র মোদী এবং এই ভারতীয় জনতা পার্টির অর্থনৈতিক নীতি। আমি দেখতে চাই আমার পাশের বাড়ির যুবকটি একটি ভালো চাকরি পেল, আর যে চাকরি পেয়েছে তার মাইনেটা বাড়লো, গ্যাসের সিলিন্ডারের দামটা কমলো, পেঁয়াজ লঙ্কার দামটা কমলো, সেই দিশা আজকের বাজেট দেখাতে পারেনি। আমি সাধারণ মানুষ, ওই সময় তথ্য দিয়ে পেট ভরে না, তথ্য দিয়ে পেট ভরে না। না, বিষয় হলো যে এখন স্কিল ইন্ডিয়ার সাকসেস বলতে গেলে তো এক কথায় সুমনদা বলে দিলেন ফেল, আমি বলে দেবো সাকসেসফুল। এটা তো নয়। আমি যদি এখন স্কিল ইন্ডিয়ায় বলি যে 3 কোটি সেখানে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে কর্মসংস্থান হয়েছে, সুমনদা অ্যাগ্রি করতে চাইবেন না, কিন্তু সুমনদার সাথে আমি সহমত একটা জায়গায়। পশ্চিমবঙ্গে বসে পাশের বাড়ির কাউকেই চাকরিতে আমরা দেখতে পাই না, কারণ পশ্চিমবঙ্গে চাকরি কোথায় রয়েছে? এই যে আজকে এমএসএমই করার জন্য 10,000 কোটি আনা হলো, কিন্তু এর মধ্যে যখন কেন্দ্র সরকারের যে রয়েছে, আপনার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে রাজ্যের এমএসএমই গুলো দাদা সেই এমএসএমই এর ক্ষেত্রে দাদা আমি আপনার সাথে বলিনি, আমি আপনার সাথে বলিনি, পশ্চিমবঙ্গের এমএসএমই গুলোকে কেন সেটার মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে না? একটু আগে আপনি দেখালেন যে বেঙ্গল কেমিক্যাল নিয়ে একজন ভদ্রমহিলা প্রশ্ন তুলেছেন, অত্যন্ত যুক্তিসঙ্গত প্রশ্ন। বেঙ্গল কেমিক্যালে আজকের বাজেটে 25 কোটি টাকা বরাদ্দ হয়েছে বেঙ্গল কেমিক্যালকে রিভাইভ করার জন্য, কিন্তু আপনি বলুন এইভাবে কি রাজ্যের সরকার কত নম্বর পেজে আছে? কোথায় আছে আপনি দেখুন। আমি আবারও বললাম, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আবারও বললাম তাহলে পুরো 15 লাখ না 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 ওই নরেন্দ্র মোদী 15 লাখ, আমি 25 পয়সা নেই। আমি 1 সেকেন্ড, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রয়োজনে আপনারা পুরো বাজেটটা যখন দেখবেন তখন যদি আপনারা এটা ভুল আমাদের কাছে ভাই স্ট্যাটিস্টিক আছে, আপনারা বলতে পারছেন না, আপনারা তো ওষুধের দামটা বুঝতে পারছেন না। দায়িত্ব নিয়ে বললো 25,000 কোটি, 25 কোটি ফর বেঙ্গল কেমিক্যাল রিভাইভাল। আমরা কিন্তু নোট করে রাখলাম 2014 সালে করছে, আপনি প্রয়োজনে শো করবেন। ফাইন তারপর পশ্চিমবঙ্গে কি কি এসেছে? জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া পেয়েছে 1018 কোটি টাকা, কলকাতা মেট্রো পেয়েছে 529 কোটি টাকা, আপনার হচ্ছে আইএসআই পেয়েছে 332 কোটি টাকা, কলকাতা বন্দর, যে আমরা এই যে বন্দর কেন্দ্রিক রিভাইভ করার কথা বলছি, সেটা পেয়েছে 150 কোটি টাকা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি যেটা কলকাতায় রয়েছে পেয়েছে 92 কোটি টাকা, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট পেয়েছে 90 কোটি টাকা। আমি বললাম এগুলোকে আপনারা ভেরিফাই করবেন। এইবার এখানে সমস্যা হচ্ছে
মধ্যে এটা সুদীপ ব্যানার্জি কি বলছেন শুনে নি, শুনবো। নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। বিহারের জন্য যা করেছিল বাংলার জন্য করতে পারলো না, তৃণমূল পরিষ্কার একটা উত্তর দিয়ে দিল। আচ্ছা অখিলেশ যাদব, সেটার জন্য এক্ষুনি ভোট নেই, শুনুন। बीजेपी से कोई उम्मीद मत करिए, कुछ लोगों को लाभ पहुंचाने के लिए बीजेपी काम करती है। बजट पहले से तय होता है किसको लाभ पहुंचाना है। शत्रुघ्न सिन्हा, শুনুন তৃণমূলের সাংসদের বক্তব্য। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फेंकू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के अंग है, चाहे महिलाएं हो, हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो, या उनके रोजगार का मामला हो, या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश नहीं। এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি রয়েছেন, সুমন ভট্টাচার্য, রাজনৈতিক বিশ্লেষক। বাজেট নিয়ে ইনস্ট্যান্ট কি প্রতিক্রিয়া আপনি দিতে চাইবেন? দেখুন, এই বাজেটটা অনেকটাই কর্পোরেটদের দিকে ঝুঁকে, কিন্তু তাও আমি আপনাদের স্ক্রিনেই দেখতে পাচ্ছি শেয়ার বাজারে একেবারে পতনের পর পতন, নিফটি পড়ছে, সেন্সেক্স পড়ছে। তার কারণটা হচ্ছে, আমি দেখছিলাম যে অখিলেশ যাদব যেটা বলেছেন, এই বাজেট বেসিক্যালি আদানিদের যেসব ক্ষেত্রে ইন্টারেস্ট রয়েছে, সোলার, নারকেল বা সমুদ্রপথ, সেইগুলোতে বেশি জোর দেওয়া হয়েছে। ফলে যেটা রাহুল গান্ধী অভিযোগ করেন যে এই সরকার আসলে আদানিদের স্বার্থ ভেবে তারপর গোটা বাজেটটাকে নির্মাণ করে, সেটা অনেকটা মানে এই বাজেটের পরে মানে পরিষ্কার হয়ে যায়। কেন আমি এই কথাটা বললাম, আপনি দেখুন যে এই বাজেটে যেটা সবচেয়ে বেশি মানুষ তাকিয়ে থাকে, যে মানুষের কর্মসংস্থানের কি হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। যা যা কথা বলা হয়েছে, ধরুন নতুন বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়গুলো তৈরি আছে সেগুলোতেই অধ্যাপক পদ শূন্য, আমি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের কথা বলছি, নতুন হাসপাতাল শহর, এই প্রত্যেকটা কথাই গত 11 বা 12 বছরের সরকারের যা পারফরমেন্স, নির্মলা সীতারামনের যা পারফরমেন্স, সেটার সঙ্গে ট্যালি করে না। ফলে আরো নতুন ঘোষণা, বরং আমি যেটাতে সবচেয়ে উদ্বিগ্ন, মানে যেটা এখন আমি দেখলাম কেউ বলছেন না, এই যে আয়করটা পুরোটা স্বয়ংক্রিয় ব্যবস্থায় চলে যাবে, সেটাও আবার লজিক্যাল ডিসক্রিপেন্সিতে না ঢুকে পড়ে। আমরা একটা লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন নিয়ে আমাদের কি ভোগান্তি হচ্ছে। এবার যদি সেই ভোগান্তি আয়কর নিয়ে শুরু হয়, মনে রাখবেন তাহলে সাধারণ মানুষের ভোগান্তি মানে বাড়বে ছাড়া কমবে না। আমার মনে হয়নি যে, আমার কেন মানে শেয়ার বাজারের প্রতিক্রিয়া থেকেও পরিষ্কার যে এই বাজেট কাউকে কোনো আশা দেখাচ্ছে এক্সেপ্ট আদানিস। শতরূপ কি আসছে আপনার কাছে, কিন্তু মোদ্দা প্রশ্ন হচ্ছে বাজেটে বিশাল কিছু এলো না। আমার একটা ভীষণ অনেকক্ষণ থেকে এই প্রশ্নটা করতে ইচ্ছে করছে অঙ্কনকে। আমরা দেখলাম এখানে যখন প্রধানমন্ত্রী এলেন মালদায়, তিনি একটি ট্রেন ওপেন করলেন। সেই ট্রেনটা ভোটমুখী বাংলায়, যখন আর 2.5 থেকে 3 মাস বাকি বাংলা, ট্রেনটা উদ্বোধন হয়েই আসামের দিকে মুখটা ঘুরে গেল, আসাম চলে গেল। তখনই প্রশ্নটা করেছিলাম, আমার শোতেও করেছিলাম। আজ আমার আরো মনে হলো, বিহারের সঙ্গে তুলনা করলে আরো মনে হচ্ছে বাংলায় এত কম নজর কেন? একটা ভোটের বাংলা। বিহারে কি দেখেছেন যেটা আপনি বাংলায় দেখছেন না? আপনারা স্ক্রিনেই চালাচ্ছেন যে বিহার নতুন এয়ারপোর্ট পেয়েছিল। একটা পয়েন্টে উত্তর দিই তাহলে সুবিধা হবে। আমরা অন্ডাল এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য জমি চেয়ে রেখেছি, 56 একর জমি পাইনি এখন অব্দি। বাগডোগরা এয়ারপোর্টের এক্সটেনশনের জন্য জমি চেয়ে রেখেছি, পাইনি এখন অব্দি। রেলের 65টা প্রজেক্ট আটকে রয়েছে, জমি দিচ্ছে না বলে সেগুলো হচ্ছে না। আপনি বলুন, আজকে যে টেক্সটাইল হাবের কথা বলা হচ্ছে, এই টেক্সটাইল হাব 2019 সাল থেকে তৈরি হতে চাইছে ইয়েতে, আপনার হলো যে ওই হুগলি কেন্দ্রিক যে তাঁত শিল্পটা রয়েছে, তার জন্য ডানকুনিতে। আপনি একটু আগে অত্যন্ত রাইটলি পয়েন্ট আউট করছিলেন যে ডানকুনি নিয়ে বারবার আসে, বারবার এটা ওঠে।
তিন থেকে চারবার ডানকুনির জন্য কেন্দ্রীয় সরকার বাজেটে ঘোষণা করছেন, কেন্দ্রীয় সরকার জমি চাইছেন, জমিটা তো কেন্দ্র সরকার দিতে পারবে না। এই জায়গাতে দাঁড়িয়ে এক সেকেন্ড, ডানকুনিতে শিল্পের জন্য জমিটা কে দেবে? কি ওই ডানকুনিটা কুমিরের ছানা হচ্ছে প্রত্যেকটা বাজেটে? আপনি বললেন না উত্তরবঙ্গের জায়গাটা, এক সেকেন্ড, উত্তরবঙ্গের জায়গাটা তো একটা ট্রেন পেলো, দক্ষিণবঙ্গে তো কত কি, আমরা যে জুট রিভাইভালের জন্য কথা বলছি, আমরা যে পানিহাটির শিল্পের জন্য কথা বলছি, এই জায়গাগুলো যখন থমকে আছে পশ্চিমবঙ্গে। আচ্ছা, এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছে আমি একটু বলে দিই দর্শকদের, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, আপনারা জানেন। আজ তো দিল্লিতেই যাবতীয় কাণ্ড। অভিষেক ব্যানার্জিও দিল্লি পৌঁছে গিয়েছেন, মুখ্যমন্ত্রী যাবেন দুপুর 3টে নাগাদ, তার ফ্লাইট, বাড়ি থেকে বেরোলেন, সেই ছবি দেখালাম। অঙ্কন, আমি একটাই কথা পরিষ্কার বলছি যে পশ্চিমবঙ্গের বুকে আজকে দেখুন তামিলনাড়ু সেমিকন্ডাক্টর হাব পেল। তামিলনাড়ুতে তো আমাদের সরকার নয়, সুমন দাদের সরকার, হচ্ছে তো ওখানে সেমিকন্ডাক্টর হাব। বাংলায় এটা হতে পারছে না কেন? কেরলে একটা নতুন একটা কারখানা তৈরি হচ্ছে, চন্দন দাদের সরকার, কেরল আর কেন্দ্রের সরকার মিলে করতে পারছে। তো পশ্চিমবঙ্গের স্পিড ব্রেকারের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে কেন্দ্র রাজ্যের একটা রাজনৈতিক লড়াই, আমি অঙ্কনকে সমর্থন করছি। এতক্ষণ তো ঝড়াঝাটি হচ্ছিল যে সত্যি তো ধনেখালিতে আজকে জমি চাইছে, কেন্দ্র রাজ্য সরকার দিতে পারছে না, টেক্সটাইল হাব করা যাচ্ছে না। তো এই কথাটা রাজনাথ সিংকে বোঝাতে পারলো না অঙ্কনরা, যে যখন সিঙ্গুরে একটা টাটার ফ্যাক্টরি হচ্ছিল, এই দেখো ভাই, আরে ভাই এই কথাটা বোঝাতে পারলে না যে যখন এটা টাটা মোটরের ফ্যাক্টরি বিদ্যুতের মোর্চা 2006 সালে করতে যাচ্ছে, তখন বিজেপিও তো সঙ্গে ছিল। দাঁড়াও, তখন তো বিজেপি সঙ্গে ছিল, অনশন মঞ্চে এসে কানে কানে বলেছিল ফ্যাক্টরি হতে দেবেন না, ফ্যাক্টরি হতে দেবেন না। এখন দাঁড়াও, এরপর প্রধানমন্ত্রী এলেন সিঙ্গুরে, হ্যাঁ এলেন তো, এত কিছু বলে গেলেন, ঘুষপেটি ঘুষপেটি, কোথায় টাটার জায়গায় অন্য হোক, আদানির হোক, আদানির একটা ফ্যাক্টরি কেন টাটা করতে পারলেন না সিঙ্গুরের জমিতে? সিঙ্গুরে না হোক আশেপাশের জমিতে আদানি আম্বানির সাথে সকাল বিকেল লাঞ্চ ডিনার করছেন, আর বাংলার জন্য একটা বাংলার সম্পর্কে আছে খুব ক্যালকুলেটিভ। বাংলার জন্য যতটুকু ভীষণ পয়েন্টেড, ভীষণভাবে পয়েন্টেড। দেখুন উত্তরবঙ্গ, উত্তরে বিজেপির বেস, আমরা এখন যতটুকু আছে উত্তরে ম্যাক্সিমাম আছে, উত্তরবঙ্গে একটা কন্ট্রিবিউশন। চলে আসুন দুর্গাপুরে, দুর্গাপুরে কিছু ওই শিল্পাঞ্চল অবাংলা ভাষী একটা ভোট ব্যাংক আছে, দুর্গাপুর আসানসোল জোনটায়, দুর্গাপুরে নজর। আর একটা কি ডানকুনি, ডানকুনিটা প্রত্যেকবারই কুমিরের ছানার মতো আসে বাজেটে, এবারও তাই, একদম পয়েন্টেড, একটাও এদিক ওদিক বেশি খরচ নয়। আপনার কি মনে হয়? বাজেট নিয়ে মোটামুটি বিরোধীরা কি বলতে পারেন, এটা আমরা আন্দাজ একটা পেয়ে গেলাম গত বেশ কিছু সময়। বাজেটের সমর্থনে যারা বলেন বা শিল্পপতিরা, হর্ষ গোয়েঙ্কা একটা খুব মজাদার টুইট করেছেন, উনি মোটামুটি যেটা বলেছেন ওরা একই কথা বলবে প্রতি বছর, ব্যালেন্সড বাজেট, প্র্যাগম্যাটিক বাজেট, গ্রোথ ওরিয়েন্টেড বাজেট, নন পপুলিস্ট বাজেট, ফরওয়ার্ড লুকিং বাজেট, স্ট্যান্ডার্ড। তা কোনো পক্ষেই যারা পড়ি না, যারা আমাদের মতন তৃতীয় পক্ষ আছেন, আমরা বাজেটকে কী হিসেবে দেখি? একটা হচ্ছে ফ্রম দ্য আসপেক্ট অফ এক্সটার্নাল স্ট্যাবিলিটি, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ ডুইং ওয়েল, ডিফেন্স প্রোডাকশন, ডিফেন্স সেক্টর এক্সপোর্ট এদিক দিয়ে ভালো করছেন। ইন্টারনাল স্টেবিলিটিতে আমরা ওয়েলফেয়ার মেজার কতটুকুন কি করতে পারবো, যেটুকুন দেখে মনে হয় নিশ্চিত না, অনেক ডিটেলস পাওয়া যায়নি, যেহেতু আমাদের এলবো রুম নেই আরও বেশি এখানে ফোকাস করার, আমরা এডুকেশন সেক্টরে দেই মাত্র 4%, 2% হেলথ সেক্টর, সুতরাং বেটার টার্গেটিং ইজ অনলি থিং। এখানে আমার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, আয়ুষ্মান ভারত স্কিমটা যেভাবে অপারেট, ইটস গ্রেট স্কিম। এই আয়ুষ্মান ভারত হ্যাজ স্টপ, কেউ একজন আমাদের সম্মানীয় প্যানেলিস্ট বলছিলেন, হেলথের কারণে প্রতি বছর বহু লোক বিলো পভার্টি লাইন চলে যান, এই প্রবণতাটাকে বহুলাংশে আটকেছে আয়ুষ্মান ভারত। কিন্তু আয়ুষ্মান ভারতের ইমপ্লিমেন্টেশনে আমার মনে হয় একটা যেটা ইন্স্যুরেন্স মডেল, যেটা কর্পোরেট সেক্টরে চালু হয়, তখন ভাবে চলে গেলে একই খরচে বোধহয় বেটার রেজাল্ট পেতে। ভালো স্মার্টফোন থাকলে পাওয়া যায় না, বাড়িতে ভালো রেফ্রিজারেটর থাকলে পাওয়া যায় না, এই মডেল স্কুটার থাকলে পাওয়া যায় না, এটাই তো তৃণমূল বলে। মডেলটার ফাইন টিউনিং একটু করলে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে, মানে মডেলের ফাইন টিউনিং দরকার। আর মানে স্বাস্থ্য সাথীর সঙ্গে কম্পিট করতে গেলে স্বাস্থ্য সাথী ফর অল, হ্যাঁ স্বাস্থ্য সাথী ফর অল, স্বাস্থ্য সাথীতে এখন ছানি অপারেশনও হচ্ছে না, স্বাস্থ্য সাথীতে গল ব্লাডারের স্টোনের অপারেশন হচ্ছে না। এবার সহজ কথা আমি বলছি, এই যে এইটা প্রচার করে দেয়, এই যে স্কুটার থাকলে হবে না, মোবাইল থাকলে হবে না, কাউন্টার কি করে করেন? আপনারা তো করেন না এটার কাউন্টার। উনি বলছেন, আরে এক্সপার্টই বলছেন নোটিফিকেশন চাই,
সবকিছুর যদি দরকার আছে, সবকিছুর যদি আধুনিকীকরণ হয়, সবকিছুর যদি সংশোধন হয়, সেটাকে ভারতীয় জনতা পার্টি স্বাগত জানায়। কিন্তু 61 কোটি ভারতবাসী যখন পাচ্ছে সবার কাছে, তার মানে 61 কোটি ভারতবাসীর মোবাইল নেই, 61 কোটি ভারতবাসী যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাচ্ছেন তাদের স্কুটার নেই, তারা নেই তাই পাচ্ছেন কি করে? এটা হয় না, এটা তৃণমূলের অপপ্রচার, এটা তৃণমূলের ন্যারেটিভ। চিরাগ পাসওয়ান বিহারের নেতা, এই কদিন আগে বিহারে ভোট হলো, আজ বাজেটের পর কি বলছেন শুনবো। जब हम एक विकसित भारत बनाने का जब हम जिक्र करते हैं तो ऐसे में यहाँ से अब हमें हर उस सोच को बल देकर आगे बढ़ना होगा जो इवेंचुअली 2047 में भारत को एक विकसित देश बनाने का काम करेगा। अब अगर आप इस सोच के साथ इस बजट को अगर आप देखिएगा तो आपको एहसास होगा कि किस तरीके से इंफ्रास्ट्रक्चर पे बल दिया गया है, गांव शहर की दूरी को कम करने का इसमें प्रयास किया गया है, आत्मनिर्भरता पे बल दिया गया है। এই বাজেটের রিয়াকশন খুব ওপিনিয়নেটেড, মানে একদম পক্ষটা নিরপেক্ষ বলে শব্দটাই ডিকশনারিতে গাওয়া হয়ে গেছে। হ্যাঁ, বাস্তবটা তো মানতে হবে। আমাদের এখানে কল্যাণীতে এইমস আছে, এইমসে ওই যে আয়ুষ্মান ভারতের কথা হচ্ছে সেটাও আছে। আচ্ছা, এইমস হসপিটালে একজন মারা গেছিলেন, একটি মেয়ে ধর্ষিতা হয়ে, দুর্ভাগ্যজনকভাবে তার পোস্টমর্টম হওয়ার কথা ছিল। আমরা দেখেছি তো কি অবস্থা। এইমস হাসপাতালে সবকটা বিভাগ খোলা আছে তো, এইমস হসপিটালে যারা ট্রমা সেন্টার আছে তো। মানে কেন্দ্রীয় সরকার বা বিজেপিকে রাজ্যের মানুষ বিশ্বাস করছিল যে তারা অল্টারনেটিভ কিছু করবে, কিন্তু তারা তো করে দেখাচ্ছে না। তারা শুধু বিগ বিগ টক বাতেলা যেমনভাবে প্রধানমন্ত্রী চালিয়েছেন সেরকমভাবে নিচে চালিয়ে যাচ্ছেন, কিন্তু মানুষ তো দেখতে চাইছে কাজটা। কেন কেন কল্যাণী এমসি কোথায়, কেন কল্যাণী এমসি, কেন কল্যাণী টার্ম নয়, বাংলার ক্ষেত্রে বলছি আমি। আপনি বাংলার আলোচনা করছিলেন, বাংলার আলোচনাতেই টার্ম হাওয়াবাজি করেই থাকা যায়। কারণ মন্দির মসজিদ আপনি পুরো ব্যাপারটাকে নিয়ে ভারতবর্ষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে ফেলা যায়। এটা ঠিক, হাওয়াবাজি সব নেতাদের করতে হয়, মানে নেতা বিজেপি নেতাদের করতে হয়, নেতার সঙ্গে বুলিটা একদম একদম আসার সময় থেকে ভাইও বহনও আছে দিন আনে वाले हैं, ক্ষমতায় থাকা যায়, হ্যাঁ যায় তো। তারপরেই ওটাকে যেই মন্দির মসজিদে ট্রান্সফার করে দেবেন, ইকোনমিক সেক্টর থেকে সরিয়ে দিবেন, তাহলে 2 কোটি কাজ কেন হচ্ছে না? তাহলে আজকে বাজেটে 2 কোটি না 2 কোটি 2 করোড় নকরি সাল মে কোথায় গেল? যেন আজকে বাজেটে আসবে না। এটা আমার খুব ফান্ডামেন্টাল প্রশ্ন মনে হয়। সত্যি কত নম্বর পাতায় রয়েছে, পাতাটা দেখিয়ে দিই। আচ্ছা, ও পাতাটা দেখিয়ে দিই। 25 কোটি ফর বেঙ্গল কেমিক্যাল, এই যে বেঙ্গল কেমিক্যাল আপনি দেখে নিতে পারেন। এই ভদ্রলোক বলার পরে এত লজ্জা পেয়ে 14 বছরে কোনো টাকা দেয়নি, এটা 14 বছরে কোনো টাকা দেয়নি, এটা 30 থেকে শোনা। আচ্ছা, 14 বছরে টাকা দেয়নি, এই যে 14 বছরে বেঙ্গল কেমিক্যাল 2024-25 সালে 21 কোটি দেওয়া হয়েছে। দাদা পড়াশোনা করে আসো, পড়াশোনা করে আসো, 27 নম্বর পাতা আপনারা দেখে নেবেন। প্রশ্ন, বাজেট নিয়ে এত কচকচানি আমরা করছি, সত্যিই তো আলোচনা করছি, কি পেলাম আমরা সাধারণ মানুষ, কি পেলাম? চন্দনদা বলছেন মন্দির মসজিদে ট্রান্সফার হয়ে গেছে পুরোটা, তাহলে কি পেলাম? স্বাস্থ্যে কি এলো, শিক্ষায় কি এলো, কাজকলা পাবলিকের? সত্যি কি আজকে দিন এটাই সত্যি? কি মনে হয়? আমরা যে একটা গভর্নমেন্ট ফর্ম করি, তার উদ্দেশ্যটা কি? অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে একটা কিন্তু যে আমাদের যে ন্যাশনাল ইনকামের যথাসম্ভব ইকুইটি ডিস্ট্রিবিউশন, এটা কিন্তু ওয়ান অফ দ্য এক্সপেকটেশন অফ দ্য গভর্নমেন্ট। পাবলিক সাইকি কি এটা আছে? পাবলিক সাইকি হওয়া উচিত, উচিত, তাই তো। এবার দেখুন, বাড়ির বাজেট আর আপনার গভর্নমেন্টের বাজেট মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়? আপনি বাজেট করে কিরকম অ্যাকর্ডিং আওয়ার ইনকাম আমরা এক্সপেন্ডিচারটাকে ফিক্স করি। গভর্নমেন্টের বাজেটটা ঠিক উল্টো দিক থেকে হয়, এক্সপেন্ডিচার ফিক্স করার পরে কোথা থেকে রেভিনিউ জেনারেট করা যাবে। এখন আপনি এই যে ট্যাক্স পেয়ারদের নিয়ে কথা, ট্যাক্স পেয়ার কত আমাদের দেশে 6.5%। এই যে মানে এক্সটেনশন অফ ইন্ডিয়া, যদি ধরো এক্সটেন্ড ইন ইন্ডিয়া যে লোক রয়েছে যারা অনেক ইনফর্মাল সেক্টরে রয়েছে, যাদের মিনিমাম ওয়েজটা ইনশিওর করা হলো না, আমরা বলছি আমেরিকা এ বাড়ালো, শেষ বাড়ালো, আমাদের গেল। আরে আমাদের ইন্ডিজিনিয়াস মার্কেট, এত বড় মার্কেট রয়েছে, মার্কেটটাই তৈরি করতে পারছি না। কারণ ইনফর্মাল সেক্টরে কোনো মিনিমাম ওয়েজ বলে কিছু তৈরি হয় না, মানুষের ক্রয় ক্ষমতা হচ্ছে না। আমাদের দেশের 140 কোটি মানুষ যদি কিনতে পারতো, আমাদেরকে আমেরিকায় গিয়ে জিনিস বিক্রি করতে হতো নাকি আদৌ? আমাদের এত বড় মার্কেট বাইরের লোকেরা এক্সপ্লোর করছে, আমরা সেটা করতে দিচ্ছি না, করতে পারছি না। কেন? ওই অসাম্য, প্রচুর লোককে দারিদ্র সীমার তলায় ফেলেছি। এইটা হচ্ছে গভর্নমেন্টের সবচেয়ে বড় মেজার। আমরা যদি আমাদের অসাম্যটা কমিয়ে আনতে পারি, আমাদের দেশের লোকেদের ক্রয় ক্ষমতাটা বাড়াতে পারি, আমাদের দেশ ইটসেলফ একটা পৃথিবীর মধ্যে অন্যতম বৃহত্তম মার্কেট, আমার আমেরিকার গুডস বেচতে হবে না। কিন্তু সেই প্রয়াসটাই কিন্তু এখানে ভীষণভাবে অভাব দেখছি। একটা কথা আমি বলছি, উনি যেটা বললেন যে আমাদের কোনো কিছু বিক্রি করতে হতো না বিদেশে,
বিদেশে কোনো কিছু বিক্রি না করলে আমাদের পেট্রোলিয়াম ডিজেল কোথা থেকে আসবে? সুতরাং এই প্রসঙ্গটা একটুখানি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড, সুতরাং আমাদের লাগবেই এক্সপোর্ট, আমাদের ভীষণভাবে লাগবে। আমাদের মার্কেটটা এক্সটার্নাল সেক্টরে বলছে এই বছরেই আমাদের এক্সপোর্ট ইম্পোর্টের যেটা মার্কেন্টাইল ট্রেডে আমরা ডেফিসিটে আছি 250 বিলিয়নসের আশেপাশে, আমি নাম্বারটা এক্স্যাক্টলি মনে করতে পারছি না। তার সবটাও আগে অনেকটাই মেকআপ হয়ে যেত সার্ভিস সেক্টর এক্সপোর্ট দিয়ে, এবারে সেটাও মেকআপ হচ্ছে না, বরঞ্চ আমাদের যে ইনওয়ার্ড রেমিটেন্স আছে সেটা লাগছে। তারপরেও এখন প্রশ্নটা হচ্ছে এরপরেও আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়ছে অথচ রুপি ভ্যালু কমছে কেন? এগুলো ঠিক আছে, অনেকটা সময় লাগবে, এর বিশ্লেষণে লাগবে না, কিন্তু আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ যেটা বাড়ছে এখন অ্যারাউন্ড 709 বিলিয়ন পসিবলি, কিন্তু সেটার একটা বড় অংশ আসছে ভারত সরকার গত 1 বছর ধরে সোনার অংশটা বাড়িয়ে যাচ্ছিল, আর সোনার দামটা ভীষণভাবে হঠাৎ বেড়ে যাওয়ায় $709 বিলিয়ন হয়ে গিয়েছিল। নেক্সট উইকেই আমার ধারণা এটা পড়ে গিয়ে 700-র নিচে আসবে, কারণ গোল্ডের ভ্যালুয়েশন অনেকটা কমে গেছে। কিন্তু আরো কমবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো মনে হচ্ছে কমছে। আমি আমার আসলে অজিতাবুদার কাছে আসবো, কিন্তু তার আগে শুক্লাও ওয়েট করছে। শুক্লা কিছু আমাকে দেখাতে চাই, বাইরে থেকে কোনো ডেটা শেয়ার করতে চাই। শুক্লা, পিও, যেটা কথা হচ্ছে সামনে যেহেতু আমাদের রাজ্যে নির্বাচন রয়েছে, তাই আমাদের রাজ্যে কি কি আমরা এখনো পর্যন্ত পেয়েছি, আজকে বাজেট যে আমরা শুনলাম তাতে বাংলার কাছে কি কি এলো সেই নিয়ে একটা তুল্যমূল্য বিচার চলছে। গত বছর আমরা দেখেছি যে বিহারে ভোট ছিল, বিহারকে একেবারে ঢেলে দিয়েছিলেন নির্মলা সীতারামন, 60,000 কোটি টাকার প্রকল্প, বিমানবন্দর, পাটনা বিমানবন্দরের সম্প্রসারণ সহ একাধিক কিন্তু ঘোষণা করা হয়েছিল। কিন্তু বাংলা কি পেল সেটা একবার দেখার চেষ্টা করব। বাংলা এবার কি কি পেয়েছে, বাংলার ভাগ্যে কি কি এসছে। বাংলার ভাগ্যে কি? দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, মানে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের উন্নয়নের ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে এবং সে কারণে কিন্তু এই প্রাপ্তি। দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর পেয়েছি আমরা। আর কি পেয়েছি? ডানকুনির সঙ্গে একেবারে বাংলার সাথে গুজরাট জুড়ে গিয়েছে, কারণ ডানকুনি সুরাট পণ্য করিডোর কিন্তু আজকে ঘোষণাতে ছিল নির্মলা সীতারামনের, এটাও কিন্তু আমরা পেয়েছি। এবং সেই সঙ্গে কি আমরা বাংলার সঙ্গে একেবারে কিন্তু দেখছি পাচ্ছি যে বারাণসীকে জুড়ে দেওয়া হয়েছে, কারণ যে 7টি হাই স্পিড রেল করিডোর, সেই 7টি হাই স্পিড রেল করিডোরের মধ্যে কিন্তু এই বাংলার শিলিগুড়িও রয়েছে, অর্থাৎ দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, এটাও কিন্তু বাংলা পেয়েছে। অর্থাৎ বাংলার ভাগ্যে দুর্গাপুর ইস্ট কোস্ট শিল্প করিডোর, ডানকুনির সঙ্গে সুরাট জুড়ে গেল পণ্য করিডোর এবং দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, এই ছিল বাংলার ভাগ্যে। এবং এই ঘোষণাই কিন্তু আজকে করেছেন বাংলার জন্য কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শুক্লা, থ্যাংক ইউ তোমাকে। শুক্লা, থ্যাংক ইউ। আমার সঙ্গে নতুন অতিথি রয়েছেন শতরূপ ঘোষ, জয়েন করেছেন আজকের এই আলোচনায়, এবং একই সঙ্গে সুমন ভট্টাচার্য আছে। আমি তার কাছে একবার দ্রুত ঘুরে নিই। সুমনদা, এখান থেকে যে কথাটা উঠছে, যেহেতু বাংলায় রাজনীতি কোনো আলোচনাই শেষ হয় না, বাজেট হোক যাই হোক তার তো রাজনৈতিক কাটাছড়া চলতে থাকে, সেখানে সবটাই মন্দির মসজিদ, কি পেলাম না, মানে কয়েনের এপিট কয়েনের ওপিট, যে শাসক যে বিরোধী শুধু এপিট আর ওপিট করছে। আসলে পাবলিককে আফিম ভরে দেওয়া হচ্ছে, সেটা মন্দির কিংবা মসজিদের। বাজেট এগুলো তুচ্ছ ব্যাপার। দেখুন, আমি যদি শুধু বাজেট ঘোষণাতে থাকি, আমি আশা করছিলাম বামপন্থীরা বলবে। এই বাজেট তৈরির সময় নির্মলা সীতারামনের সামনে দুটো চ্যালেঞ্জ ছিল। একটা হচ্ছে এআই যেভাবে চাকরি খেয়ে নিচ্ছে সেটাকে কিভাবে কাউন্টার করা হবে, তার জন্য নির্মলা সীতারামন একটা কমিটি তৈরি করেছেন। আমরা সবাই জানি যে আইটি সেক্টরে কিভাবে চাকরি যাচ্ছে, বিভিন্ন সেক্টরে চাকরি যাচ্ছে। দ্বিতীয়টা ছিল যে ডোনাল্ড ট্রাম্পের হুমকি বা শুল্কের মুখে দাঁড়িয়ে কি করা হবে, যেটা একজন বললেন যে ডলারের দাম বেড়েই চলেছে। তো দেখুন, সে বিষয়ে কোনো স্পষ্ট ঘোষণা নেই। বলা হচ্ছে যে ডলারের জন্য একটা উচ্চ পর্যায়ের ভাবনা বিষয়ক কমিটি হবে। আমরা জানি না যে এই যে যিনি বলছিলেন যে আমাদের এক্সপোর্টে জোর দিতেই হবে বা আমাদের ইম্পোর্টটাকে ঠিক রাখতে হবে, এই এক্সপোর্ট ইম্পোর্টটাকে ব্যালেন্স করার জন্য ডলারটাকে কি করে নিয়ন্ত্রণ করা হবে সে ব্যাপারে এই বাজেটে কোনো কথা নেই। আপনি যদি এই দুটোকে একসঙ্গে জোড়েন তাহলে যেটা বামপন্থীদের বা যে সময় আপনিও যে কথাটা বললেন যে মন্দির মসজিদের বাইরে কত লোকের চাকরি হলো, কত লোকের খাওয়া দাওয়ার ভালো হলো, আপনার জিনিসপত্রের দাম কি কমছে, সেই সমস্ত প্রশ্নে এই বাজেট থেকে আপনি কিছু পাচ্ছেন না। আবারও বলছি যে আপনি বাজেটকে দুভাবে দেখতে পারেন, একটা যেটা আপনি বললেন মন্দির মসজিদ দিয়ে, আরেকটা যদি মানুষের স্বার্থ দিয়ে দেখতে চান তাহলে যেটা একজন বললেন যে সোশ্যাল ইনইকুয়ালিটিকে কমানোর জন্য একটা বাজেট কতটা মনোযোগী।
আপনি নির্মলা সীতারামনের বাজেটে যত কর্পোরেট, এবং আমি নির্দিষ্ট করে বলছি সোলার থেকে সমস্ত জিনিসে আদানিদের ইন্টারেস্ট আছে, সেই সমস্ত ক্ষেত্রে আপনি যতটা ছাড় দিচ্ছেন, আপনি কি যেগুলো সাধারণ মানুষের জন্য দরকার সেখানে আপনার ছাড় আছে? সাধারণ অঙ্কন পড়ে পড়ে শোনাচ্ছে ক্যান্সারের ওষুধের দাম কম, বিড়ির দাম কমলো, এগুলো তো সাধারণ মানুষই ব্যবহার করেন, কর্পোরেটরা তো করে না, তাই না? অঙ্কনের কাছে আমি আবার আসবো, কিন্তু তার আগে আমার সঙ্গে একজন নতুন অতিথি আছেন, শ্রীকুমার বাবু। ট্যাক্স আজকে কি হলো? আমরা তো যারা ট্যাক্স পেয়ার্স গুটি কয়ে আছি, তো তারা তাকিয়ে থাকেন বাজেটের দিকে, কোনো সুরাহা হলো কিনা। শ্রীকুমার বাবু যদি একটু বুঝিয়ে দেন। না, এইবারের বাজেটে সেরকম প্রত্যাশা ছিল না, কারণ নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট আইনটা পাস হয়ে গেছে, যেটা ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025, যেটা আমাদের 1961 সালের অ্যাক্টকে রিপ্লেস করেছে, এবং যেটা 1 এপ্রিল 2026 থেকে চালু হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু নতুন অ্যাক্ট এসে গেছে, এবং বেসিক্যালি দিস অ্যাক্ট ইজ এ রিপ্লিকা অফ 1961 অ্যাক্ট, টিটবিট কসমেটিক চেঞ্জেস হয়েছে, মেজর কিছু চেঞ্জ হয়নি। গভর্নমেন্টের যেটা দাবি করেছিল যে এখানে অনেকগুলো প্রভিশন কমে গেছে, ভলন্তা 800 থেকে 536 হয়েছে, চ্যাপ্টার 47 থেকে 23 হয়েছে, এবং এখানে সীতারামন কিছু ছুঁয়ে গেছেন, এবং ট্যাক্স রেট, স্ট্যান্ডার্ড ডিডাকশান, ইনভেস্টমেন্ট লিঙ্ক উইথ স্যালারি ট্যাক্স পেয়ার, এই সম্বন্ধে কিছু বলার নেই। ইনকাম ট্যাক্সের ডিউ ডেট যা ছিল তাই আছে। মেজর টিটবিট যেটা চেঞ্জ হয়েছে সেটা 2025 অ্যাক্ট, যেটা 26-এ থাকবে, সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের না প্রসিকিউশন ক্লজটা খুব মারাত্মকভাবে ছিল। ধরুন আপনি ট্যাক্স কেটেছেন, জমা দিচ্ছেন না, যদি 1 টাকা মানে থ্রেশহোল্ড লিমিট ছিল না, আপনাকে কিন্তু প্রসিকিউট করতে পারত। এখন বেশিরভাগ জায়গায় এই পেনাল্টিটা ফাইনে নিয়ে গেছে, এবং যেখানে প্রসিকিউট করতে হবে সেখানে কম্পাউন্ডেড করেনি, সেখানে বিচারক মনে করলে আপনাকে ম্যাক্সিমাম 2 বছরের জেল দিতে পারে, এবং সেখান থেকে এটা কিন্তু একটা একদম। শ্রীকুমার বাবু, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে শতরূপ রয়েছেন আমার বাজেট এক নজরে। দেখুন, আমি এক নজরে এটা বলা খুব কঠিন, মানে আমি এই আপনাদের স্টুডিওতেই বাইরে বসে দেখছিলাম কিছু জিনিস। দেখুন, যে কোনো বাজেটেই কিছু জিনিস কমে, কিছু জিনিসের দাম বাড়ে, কিছু জিনিসের বরাদ্দ বাড়ে, সুতরাং অ্যাট ওয়ান গো এটা নিয়ে বলা খুব মুশকিল। আমি অত বড় অর্থনীতিবিদও নেই, তবে আমি কতগুলো কথা বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আজকের বাজেটের ফলে কি হবে না হবে সেটা তো সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখবো, কিন্তু আমরা যেটা করতে পারি এই মুহূর্তে তা হচ্ছে যে অতীতে বাজেটের নাম করে যেগুলো বলা হয়েছিল সেগুলো কতটা করা হয়েছে কি না হয়েছে, তার আলোকে এটা বোঝা যায় যে একটা সরকার তার বাজেটারি কমিটমেন্টগুলো সম্পর্কে বা তার প্ল্যানিং প্রপোজালগুলো সম্পর্কে কতটা সিরিয়াস। আমি আপনাকে খুব দুটো উদাহরণ বললেই চট করে সবার মনে পড়ে যাবে। প্রথম, মানে এই গভর্নমেন্ট আসার পরে প্রথম বাজেটে বলেছিল ভারতবর্ষে 100টা স্মার্ট সিটি তৈরি হবে। তখন অরুণ জেটলি ফাইন্যান্স মিনিস্টার ছিলেন এবং কোটি কোটি টাকা তার জন্য অ্যালোকেট করা হয়েছিল। 100টা ছেড়ে দিন, আপনি 10টা স্মার্ট সিটি ভারতবর্ষে মোদির আমলে নতুন করে তৈরি হয়েছে, নাম বলুন। কেউ বলতে পারবেন না এখন কী হয়েছে, এবং তারপর থেকে বাজেটেই আলোচনাটাই আর আসে না। 2-1টা বাজেটে শোনা গেছিল স্মার্ট সিটি, এখন আর ওটাকে নিয়ে আর কথাই হয় না, এখন অন্যান্য বিষয় নিয়ে কথা হয়, এই করিডোর হবে, সেই করিডোর হবে। এক দ্বিতীয় কথা আপনার মনে থাকবে 2018 সালে জিও ইউনিভার্সিটি বলে একটি ইউনিভার্সিটিকে সেন্টার অফ এক্সেলেন্স বলে, যেটা কিনা রিলায়েন্সের আম্বানির মালিকানাধীন ইউনিভার্সিটি, সেটাকে সেন্টার অফ এক্সেলেন্স বলে 1000 কোটি টাকা বাজেটারি অ্যালোকেশন করা হয়। জিও ইউনিভার্সিটি এক্সিস্ট করে না, সেদিনও পৃথিবীতে এক্সিস্ট করতো না, আজও সেই অর্থে করে না। তখন বলা হয়েছিল যে এরকম একটা নাকি ইউনিভার্সিটি তৈরি হবে, আম্বানি জানিয়েছে, মানে যে ইউনিভার্সিটি তৈরিই হলো না, একটা গোটা ফাঁকা মাঠে যেখানে ছাগল ঘাস খায়, সেই ফাঁকা মাঠে নাকি একদিন একটা ইউনিভার্সিটি গড়ে উঠবে এবং সেটা নাকি একেবারে সেন্টার অফ এক্সেলেন্স হয়ে যাবে, এইটা জেনে তার জন্য 1000 কোটি টাকা অ্যালোকেট করে দেওয়া হয়েছিল। আমি আপনাকে দুটো উদাহরণ দিলাম। 3 নম্বর আপনাকে বলি, দেখুন আমাদের গোটা দেশটা যে সিস্টেমের মধ্যে দিয়ে চলছে, একটা দেশ কতটা মানে ক্রমশ কতটা বড় লোকদের এবং কত কম গরিব মানুষ বা সাধারণ মানুষের হয়ে যাচ্ছে, তার একটা উদাহরণ। একটা দেশের তো, আমি যদিও এটা সরাসরিভাবে কেউ বলতে পারে বাজেটের সাথে সম্পর্কিত নয়, কিন্তু পলিটিক্যাল স্ট্রাকচারটাও তো দেশের একটা একটা রিফ্লেকশন, যে দেশে গরিব মানুষের অংশগ্রহণ কতটা থাকছে, বড় লোকের অংশগ্রহণ কতটা থাকছে। যে নির্মলা সীতারামন আজকে দাঁড়িয়ে পার্লামেন্টে বাজেট পেশ করলেন, আপনার মনে থাকবে ইনি গুরুত্বপূর্ণ ক্যাবিনেট মন্ত্রী মোদীর জমানায় বরাবরই থেকেছেন। তিনি 2024-এর লোকসভা ভোটে প্রার্থী হলেন না, এবং প্রার্থী না হওয়া কেন উনি হচ্ছেন না প্রার্থী, উনি একেবারে মানে টুইট করে জানালেন, নিজে জানালেন যে ল্যাক অফ মানি, লোকসভা ভোটে লড়তে যা টাকা লাগে আমার ব্যক্তিগতভাবে সেই টাকা নেই বলে আমি লড়তে পারছি না। আমি দেখুন, আমরা তো কংগ্রেসের সাথে আমাদের 1000টা বিরোধ রয়েছে, যেভাবে দেশ চলেছে না চলেছে আমাদের অনেক সমালোচনা আছে, তার সত্ত্বেও এটা তো ঘটনা যে স্বাধীনতার পর থেকে এমন এক পথে দেশ চলেছিল যে একটি গরিব চালার ঘরের একজন মানুষ তিনি দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন।
এইটা তো আমাদের ডেমোক্রেসির একটা সাকসেস স্টোরি। অথচ তার হাতেই এমন একটা দেশ তারপরে তৈরি হলো যে দেশের ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে আমার কাছে টাকা নেই বলে আমি লোকসভা ভোটে অংশগ্রহণ করতে পারছি না। মানে দেশটা কতটা ক্রমশ বড়লোকদের হয়ে যাচ্ছে। এবং দেখুন ক্যান্সারের ওষুধের আমি আসছি আমার একটা ছোট প্রশ্ন, অঙ্কনের জন্য অনেকগুলো প্রশ্ন তৈরি করেছে, শতরূপ উত্তর দেবে। এই যে আপনারা বারবার ইনইকুয়ালিটির কথা বলছেন, বড়লোক হয়ে যাচ্ছে এবং তাকে সাপোর্ট করে যাচ্ছে দেশের সরকার, গরিবের হাত থেকে টাকা আরো ক্রমশ বেরিয়ে যাচ্ছে। ধরুন আমরা যদি খুব স্বাভাবিকভাবে দেখি, আজকাল অন্তত ছোট শহর, বড় শহর, সমস্ত জায়গাতেই, গ্রামাঞ্চলেও লোকের লাইফস্টাইলে বদল, বাড়ি বাড়িতে বাইক, পাড়ায় পাড়ায় ছোট 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 ক্যাফে, মাশরুমিং এর, সেখানে তো সেগুলো তৈরি হচ্ছে কেন? লোকজন যাচ্ছে সেখানে, রেস্টুরেন্টে খেতে যায় আজকাল লোকে। সত্যি লোকের হাতে টাকা নেই? সত্যি ইনইকুয়ালিটির শিকার মানুষ এত যে একেবারে দারিদ্র সীমার নিচের সংখ্যা বেড়ে যাচ্ছে? এখানে অর্থনীতির একটা খুব সহজ তত্ত্ব আছে যে মানুষ, আমরা ওটাকে বলি ডেমনস্ট্রেশন এফেক্ট। আমার পাড়ায় পাড়ায় যদি দেখি যে আমি একবেলা খাচ্ছি কিন্তু মোবাইল ফোনটা চাই, এক্স্যাক্টলি। আমি সার্ভে করতে গিয়ে দেখেছি, সালানপুর আসানসোল এরিয়া সার্ভে করেছিলাম তখন বামফ্রন্টের আমলে, স্টিল মিল তৈরি হওয়া ইত্যাদি নিয়ে। সেখানে ছেলেমেয়েগুলো, ওরা ফ্যামিলিতে স্বাচ্ছল্য নেই, একটা টাকা পেয়ে সঙ্গে সঙ্গে একটা দামি মোবাইল কিনে ফেলছে। এই প্রবণতাটা বেড়েছে। পিয়ার প্রেশার না, এটাকে আমরা ডেমনস্ট্রেশন এফেক্ট। আশেপাশে দেখে আমি সামলাতে পারছি না। একটু থামাচ্ছি, কারণ বাইরে থেকে একজন অতিথি আমার সঙ্গে আছেন, অনির্বাণ দত্ত, অর্থনীতির উপদেষ্টা। আজকের বাজেট ঠিক কেমন লাগলো? না, অনির্বাণ সঙ্গে যোগাযোগ। হ্যাঁ অজিত বাবু। না, এইটা বলে আমি দু চারটে কথা বলি, যেটা ও বলছিল অয়ন বোধহয়, যে এই অ্যালোকেশনসগুলো, অ্যালোকেশন না, দুটো পার্ট থাকে, একটা স্ট্যান্ডার্ড অ্যালোকেশন, রেভিনিউ এক্সপেন্ডিচার, ইনফ্রাস্ট্রাকচার, ওটা না জেনে বলা যায় না। টাকা তো দেবেই, সেন্ট্রাল ইনস্টিটিউট, তার জন্য একটা অ্যালোকেশন হবে, তার মানে এটা এক্সপ্যানশন নয়, তার মানেই এটা ইনফ্রাস্ট্রাকচার নয়। তাই ও তথ্যটা একটু গোলমেলে, একটু পরিষ্কার করে না বললে কিন্তু বোঝা মুশকিল। ওটা হবেই, প্রত্যেক বছরই হয়। দ্বিতীয় হচ্ছে যে মানে আমি অন্তত এদিক থেকে দেখতে গেলে, বাংলার দিক থেকে আমাদের তিনটে জিনিসের জোর। একটা হচ্ছে এমএসএমই, আমরা দ্বিতীয় নম্বরে আছি। উৎপাদনশীলতায় কম কিন্তু সংখ্যায় প্রচুর, অন্তত কেন্দ্রীয় সরকারি তথ্য এটা বলছেন, ওরা না মানলে তো বলতো না। দ্বিতীয় হচ্ছে টেক্সটাইল, একটা বস্ত্রশিল্পর একটা অন্তত আমাদের ক্লাস্টার আছে, আর চামড়া। এইগুলো মার খেয়েছে কেন? কারণ আজকে জিওপলিটিক্যাল অবস্থা, এই যে বিশ্বে এই গণ্ডগোলের জায়গাটা হচ্ছে। এই বাজেটে চামড়া নিয়ে যে কথাগুলো বলা হয়েছে, লেদারে, এগুলো কিন্তু খুব স্ট্যান্ডার্ড যুক্তি, আগে থেকেও শুনছি। নতুন কোন জিনিসটা হচ্ছে যাতে আমাদের যে চর্মনগরী, চর্মশিল্প, তাদের বাজার তৈরি হবে, কারণ তাদের বাজারটা কিন্তু এক্সটার্নাল মার্কেটও। বস্ত্রশিল্প, আমরা কন্ট্রাক্টে কাজ করি, এখানে বহু বস্ত্রশিল্পে আছে, খিদিরপুর বলা যাক, গার্ডেন রিচ বলা যাক, অন্য জায়গাগুলো যে অজস্র বস্ত্রশিল্পের কাজ করেন, তারা কিন্তু অ্যাপারেন্টলি মনে হবে দর্জি, কিন্তু তারা কন্ট্রাক্টে কাজ করছে, প্রচুর কন্ট্রাক্টে আসছে। এই জায়গাটা মার খেয়েছে। এমএসএমই, আজকে খালি টাকা দেবো বললেই হয় না, অর্ধেক এমএসএমই জানেই না তার প্রজেক্ট কি। এখানে বলা হয়েছে সেখানে তথ্য যাতে যাওয়া যায়, এটা আমি সাপোর্ট করি। বলা হয়েছে তথ্য যাতে ঠিকমতো সবার কাছে যায়, এই উদ্যোগটা এই বাজেটে নেওয়া হবে, ভালো কথা। কিন্তু এর বাইরে খালি টাকা দেবো বললেই কিন্তু একটা এমএসএমই নিজের পায়ে দাঁড়িয়ে চলতে পারবে না। এটা আরও বিস্তৃত আলোচনা। আর একটা দুটো কথা বলি, আগের বছর ইন্টার্নশিপের যে কথাটা হয়েছিল, আমি কদিন আগে দেখছিলাম সিআইআই এবং ফিকি সার্ভে করেছে, তাদের সমস্ত ইন্ডাস্ট্রিয়ালিস্টের যে সার্ভে, তাতে 80 থেকে 85% বলেছে ইট হ্যাজ নট সাকসিডেড। গত বাজেটেই বলেছিল যে যারা। আচ্ছা, অভিষেক ব্যানার্জি বাজেটটির রিয়াকশন দিয়েছেন, তিনি তো দিল্লিতেই আছেন। হ্যাঁ, শুনবো। তার আগে শেষ করুন অজিতবাবু। তার মানে ইন্টার্নশিপটা একটা ভালো প্রচেষ্টা ছিল, কারণ আমাদের একটা প্রধান সমস্যা, আমি যদি দেখি যে দেশগুলো সাফল্য অর্জন করেছেন, মানে আমরা সত্যি কথা বলতে গেলে লাস্ট 30-40 বছর দেখলে আমরা যে পরিমাণ আমাদের কাছে এক্সপেক্টেড পার ক্যাপিটা ইনকাম, মাথাপিছু আয়, তার ডিস্ট্রিবিউশন অসাম্যর প্রশ্নটা না ধরলেও মাথাপিছু আয় 30 বছরে যা বেড়েছে,
ভারতবর্ষে এমন কিছু একটা এক্সাম্পল কিন্তু এখনো স্থাপন করতে পারিনি যে যুগান্তকারী দৃষ্টান্তকারী যে ভারত করেছে। ভারতের উন্নতি অনেক জায়গা হয়েছে, আমি সেগুলো অস্বীকার করছি না, কিন্তু এই জায়গাটা তো তার প্রধান কারণ কি? দক্ষতার অভাব। প্রধান কারণ কি? কিন্তু এটা আমাদের দেশ অস্বাভাবিক, স্কিলড লেবার এখান থেকে গোটা বিশ্বে এখানেই তো ইন্টার্নশিপের প্রশ্নটা। এটা যদি আমেরিকায় দেখা যায়, আমেরিকা বা ইউরোপে যেখানে দক্ষতা, ইভেন আমাদের সাউথ ইস্ট এশিয়া যেখানে দক্ষতা কিন্তু সাধারণ, আমাদের তো একটা ইয়াং পপুলেশন, 65% কিন্তু ইয়াং, সেইখানে তাদের দক্ষতাটা না দিলে খালি ডিগ্রি করে তো হবে না। সেখানে আপনি শতরূপ যা বলছেন বটম লাইনে বলা হচ্ছে অনেক কিছু, এক্সিকিউশনে তার নিট রেজাল্টে আমরা খুব একটা কিছু দেখতে পাচ্ছি না। যে কথাগুলো বলেছে সেই জায়গাটা আমি অন্য ডাইমেনশন দিয়ে বলতে, আমি শেষ করি জাস্ট অন্য একটা ডাইমেনশন দিয়ে বলবার চেষ্টা করছি। আর একটা কথা জাস্ট শেষ করব, এই ক্যান্সারের ড্রাগে না এর আগের বছরও 15টা না 10টা ড্রাগকে মুক্ত করা হয়েছিল। এটা আশ্চর্যের কিছু না, এটা ভালো জিনিস, এটা আমি সবসময় সাপোর্ট করি। কিন্তু আজকে মানুষের কাছে সবচেয়ে অসুবিধাটা কি জানো তো? আউট অফ পকেট এক্সপেন্ডিচার। অর্থাৎ আমাদের সাধারণ মানুষ তো যে খরচাটা করছে, ওষুধ কিনতে হচ্ছে, সাধারণ ওষুধ, তাতে বছরে কত খরচা হয় ইন্স্যুরেন্স দেয়? সেটা কি সরকারি আমি স্বাস্থ্য পেতে পারি? মান্থলি মেডিকেল এক্সপেন্স এই আউট অফ পকেট এক্সপেন্ডিচার মুকলা হচ্ছে করা, এবং বিভিন্ন দেশ, আজকে যদি ইংল্যান্ডে দেখি বা উন্নত দেশ, তাদের দেখে তো আমরা অনেকটা শিখবার চেষ্টা করি। আউট অফ পকেটের ব্যবস্থা আছে, ইন্স্যুরেন্সে তাদের ব্যবস্থা আছে। আমরা যদি বলি যে আজকে কি আমি একটা সিনিয়র সিটিজেন, সাপোজ আমি একটা বছরে বছরে টেস্ট করাতে চাই, কারণ আমি জানতে চাই আমার অসুখটা কোথায়, ইন্স্যুরেন্স পে করে না। এই জায়গাগুলো আমি বলে নিই 1 মিনিট, এই জায়গাগুলো ধরতে হবে। অর্থাৎ আয়ুষ্মান ভারত খুব ভালো, কিন্তু একটা সিনিয়র সিটিজেন যদি বছরে বছরে টেস্ট করাতে চায়, আয়ুষ্মান ভারত দেবে না, স্বাস্থ্যসাথী দেবে না, ইন্স্যুরেন্স কোম্পানি দেবে না। তাহলে আমি জানবো কি করে রোগ বাসা বাঁধে? এক্স্যাক্টলি, খুব ভাইটাল জায়গা। আমি শুধু একবার বাইকটা শুনে নেব, কি বলেছেন অভিষেক? কিছুই করা হয়, 85 মিনিট খালি ফাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। বারবার করে বঞ্চনা করার কথা বলেন আপনারা, এবং এবারেও দেখা গেল বাংলা বঞ্চনার শিকার। কিছু নেই বাংলার জন্য, বেসিক্যালি কিছু নেই 85 মিনিটের বাজেট স্পিচে। আপনি দেখবেন একটা নিমান্স ইনস্টিটিউট করার কথা বলা হয়েছে, সেটা একটা এক্সট্রা, যেমন ব্যাঙ্গালোরে নিমান্স রয়েছে, আরও এক্সট্রা 2টো নিমান্সের কথা বলা হয়েছে। একটা করা হচ্ছে আসামে, একটা করা হচ্ছে ঝাড়খণ্ডে। বাংলার একদিকে ঝাড়খণ্ড, একদিকে আসাম, ইস্টে আপনার হচ্ছে আসাম আর ওয়েস্ট ঝাড়খণ্ড। মানে বাংলার মানুষের অসুবিধা হলে হয় ঝাড়খণ্ড যাও, নইলে আসাম যাও, বাংলায় করবো না। বাংলার মানুষকে অত্যাচারিত করে রাখে। বাংলার 10 কোটি মানুষকে যদি কেউ বাংলাদেশি বলে বা বাংলাদেশি মনে করে, সেটা এই দেশের প্রধানমন্ত্রী, এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এই দেশের অর্থমন্ত্রী মনে করে। তারা বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি প্রতিনিধি যারা রয়েছে, মানে কারোর জন্য, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এই বাজেটে। যুব সমাজের জন্য আলাদা কোনো পৃথক কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়নি। 85 মিনিট খালি ফাঁটে বুকে দেওয়া হয়েছে। এবং পুরনো যে কথাগুলো বলেছিল, ডাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে, নতুন বোতলে পুরনো মদ। বারবার করে বঞ্চনা। হ্যাঁ, শতরূপ বলছিলেন। আমি ওনার সাথে এটা অ্যাড করছি, এটা আমাদের বামপন্থীদের দীর্ঘদিনের প্রশ্ন। আমরা বলছি আমেরিকা বা ইউরোপের উদাহরণ দেওয়া হয় তো আমাদের সামনে। আমি বলছি আমেরিকা ইউরোপের মধ্যে পুঁজিবাদী দেশেরও যে ভালো দিকগুলো রয়েছে তাদের ব্যবস্থার মধ্যে, সেইটাও কীরকমভাবে আমাদের দেশে ফলো করা হয় না। দেখুন, এই যেটা উনি বলছেন যে নন হসপিটালাইজেশন এক্সপেন্ডিচার, যেটা আমরা মেডিক্লেম বলতে বা যে কোনো মেডিকেল ইন্স্যুরেন্স বলতে আমরা আমাদের দেশে বুঝি যখন আমি হসপিটালাইজড সেই সময়কার খরচা। যদি একজন মানুষ তার সারা জীবনে হসপিটালাইজড হয় কতবার? 2 বার, 5 বার, 10 বার, 15 বার, আমি ধরে নিচ্ছি 20 বার। কিন্তু একজন মানুষের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হসপিটালাইজড না হয়ে যে তার
চিকিৎসার খরচা, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, উনি যেটা বলছেন টেস্ট করা, এই যে খরচাগুলো সেইগুলো আমাদের দেশের মেডিক্লেমে কভার্ড হয় না, যা কিনা আমি এখানে আমি কোনো কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, সেখানে তো সমস্ত যদি হয়ে কেউ করায় তখন সেটা কভার্ড হয়, কিন্তু আদারওয়াইজ হয় না। এবার আমি বলছি এখানে কিউবা ভিয়েতনামের মতো বামপন্থী দেশের কথা বলছি না, এমনকি একেবারে ক্যাপিটালিস্ট দেশে পর্যন্ত যে সুবিধাটা মানুষ হেলথ সিস্টেমে পায় সেটা আমাদের দেশে নেই। আর এখানে ক্যান্সারের ওষুধের দাম কমানো নিয়ে কথা হচ্ছে, ভালো কথা, এর ফলে যদি কিছু কমে, কিন্তু আমি আপনাকে 2-3টে এক্সাম্পল দিচ্ছি। মোদী সরকার আসার সময় জেফটিনেট বলে ক্যান্সারের ওষুধ দাম ছিল 5,900, আজকে সেটা 11,500। নলভাটেক্স দাম ছিল 45 টাকা, আজকে 200 টাকা। ভিনাট দাম ছিল 8,500 টাকা, আজকে 11,500 টাকা। গ্লিভ্যাক দাম ছিল 8,500, আজকে 1,80,000 টাকা, আমি 1,08,000 টাকা। এইভাবে দাম বেড়েছে। আমি এরকম আরো তালিকা দিয়ে যেতে পারি, আমি বলছি না, এইভাবে কমে, এইভাবে বাড়ানোর পরে 1% কমলে আলটিমেটলি সেটা কম বলবো আমি না। উদাহরণ একটাই দিতে চাইছিলাম, সামগ্রিকভাবে কোনো টেকনিক্যালিটিসে না ঢুকে সামগ্রিকভাবে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রকল্পের সঙ্গে সঙ্গে বেটি বাঁচাও বেটি পড়াও বলে একটা খুব পপুলার প্রকল্প লাগু করেছিল ভারতবর্ষে, এবং কোনো একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রকল্পের এক্স্যাক্ট রিয়ালিটি জানার জন্য আরটিআই করে দেখা গেছিল এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার যে টাকা অ্যালোকেট করে তার 85% তারা খরচ করেছে বিজ্ঞাপনে। আমার একটাই বক্তব্য হচ্ছে, আজকে যে এত কথা, এই সেই প্রথমে যেটা বলেছিলাম, মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া থেকে বেটি বাঁচাও বেটি পড়াও, এত কিছু আপনারা দেখছেন না, আলটিমেটলি যখন ইনভেস্টিগেট করবেন দেখবেন আমাদের জীবনে তার মাত্র সামান্য কতটা তার ছবি পড়েছে। আমি কয়েকটা পয়েন্টে উত্তর দিই। প্রথম কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন টোটালি ইটস এ ডাইরেকশনলেস, ভিশনলেস, মিশনলেস, অ্যাকশনলেস, economy is derailed, anti-women, anti-poor, anti-farmers, anti-women, anti-youth, anti-communers, anti-SC, anti-ST, anti-OBC. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines. It is totally garbage of lies and incompetence, Himalayan incompetence. Totally economy is derailed. Now, you will see within this time, the market falls sharply. Sensex down above over 1,100 points. Nifty 50 has been below 25,000. So you can realize there is a proverb in Bengali, chorer mayer boro gola, ইংরেজিতে বলে চোর কি মাই জোরসে বলে, mother of thieves are soundless, mother of thieves are soundless. Now, for Bengal, what they have given? Nothing. Talking big. কিছু দেয়নি। যে ফ্রেট করিডোরের কথা বলেছে ডানকুনি থেকে, ওটা আমার রেলওয়ে বাজেটে 2009-এ I placed the budget. There you will see I have mentioned about Dankuni and Amritsar. That is not there, pending about these 15 years. Number 2, regarding 3 corridors they announced, we have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Shiliguri, Kuch Bihar. Other we have announced 6 economic corridors which will cover throughout the country, throughout the state. So what they said about 3 corridor, that is absolutely a garbage of lies, blatant lies. It is already on process and we have started working there. And already we will see that in Jungle Mahal, Jungle Sundari project in Purulia, for this economic corridor, 72,000 crores are going to be invested, and
Already there are so many people. They are setting investment. They are setting. There are so many people. They are setting investment. They are setting their cement hub. Now Bengal became cement hub. The coal hub, the leather hub, the skill hub, even the Amazon Flipkart, like this. All are doing business side of this Dankuni, Kollani and other place. So it is already started. They have not given a single paisa to Bengal. Only one tax is there, GST. They are taking away our money, are saying big talk. They are giving us money. It is our money. Now only one tax is there. What they are collecting from Bengal, they are not giving our food funds. Will get about more than 2 lakh crores from the central government. So they don't have any moral authority to run the government and to finish the country like this. They want to destroy the economic structure of the country, the constitutional structure of this country, the independent agency, including the infrastructural facilities, the economy, the social sector, the economic sector, the federal sector, all is been vanished. Only talking too much and less work. What they do, only they use some jugglery of words which cannot affect. You have to give the advantage to the people, which common people can enjoy the facilities. সাধারণ মানুষের জন্য কিছু করেনি, তপশিলীদের জন্য কিছু নেই, আদিবাসীদের জন্য কিছু নেই, যুবকদের জন্য কিছু নেই, চাষিদের জন্য কিছু নেই, মহিলাদের জন্য কিছু নেই, ফার্টিলাইজার সাবসিডি বাড়িয়ে দিয়েছে, সামাজিক সুরক্ষায় কিছু নেই, শিক্ষা দপ্তরে কিছু নেই। আর যে 3টে ফ্রেট করিডোরের কথা বলেছে, আমরা 3টে নয় 6টা করছি সারা বাংলাকে জুড়ে। কাজেই টোটালটাই মিথ্যে কথার ফুলঝুরি, হামটি ডামটি বাজেট। They know they will lose Bengal. They will lose in Bengal. That's why they are using SIR. If they have the guts, I will appeal them to contest us politically, democratically, instead of using the election commission and agencies against the election. Haryana is lost because of this. Maharashtra is also lost because of this. Even other parts of the country also, they are using the same method. I will tell them, if you have the guts, fight the battle politically. We are ready to fight in inch to inch. But Bengal will win, Tamil Nadu will win, Kerala will win, and Assam they will lose. Thank you so much. Yes, tomorrow 4 o'clock they have given us the time. We asked the official time. I cannot tell you later before that. When we'll meet, then after that we can meet the press. Please don't tell me all these things. I have some own program. Let me finish that. I am going to Delhi after so many months, I think maybe years. So my MPs are also there. So I am the chairman of the Parliamentary Committee. It is my duty to meet them also once. I'll meet the press media also. I'll brief them also what is going on in the name of SIR, how they want to finish the federal structure. All I'll mention. This is one last question. There is a high-speed train they have announced from Varanasi to Siliguri. They're saying it's going to be a high-speed train corridor. भाई जो हमने कर दिया उसका बाद में तो कुछ नहीं हुआ। एंटी कॉल्यूशन डिवाइस भी मैंने कर दिया, फ्रेट कॉरिडोर भी इन माय टाइम आई हैव क्लियर्ड ऑल द प्रोजेक्ट। अभी कुछ नहीं है। वाराणसी में जो है, जो डिज्नीलैंड बना रहा है, मैंने सुना है, मैंने देखा है कि काशी विश्वनाथ मंदिर हमारा इतना गलत का जाएगा है, उधर में आसपास में जो घाट वगैरह वगैरह जो है, जो बहुत सारी चीज़ है, लोकल लोगों को नहीं लेके बाहर से कोई कॉन्ट्रैक्टर को लेके आके उधर में
आमदनी कर रहा है, काशी विश्वनाथ मंदिर का पास डिज्नीलैंड बना रहा है, तो इट विल बी क्लियर whether they love religions or not. Thank you. কড়া সমালোচনা করলেন এবারের বাজেটের এবং একই সঙ্গে কিছু প্রেডিকশনও করলেন আসামে হারবে বিজেপি। উনি এখনই বলে দিয়েছেন, আর তার সঙ্গে কৃতিত্বের কাড়াকাড়ি। ডানকুনি উনি যবে বাজেট পেশ করেছিলেন তবে। আমরা এর বাইরে গিয়ে যদি দেখি অঙ্কন, খুব নির্দিষ্টভাবে সত্যি বাংলা বঞ্চিত। আমি একটা ডেটা দিই, রেল করিডোর, মেট্রোয় বরাদ্দ কমলো না, মানে আপনি হাত পা ভাবে ওইভাবে এক্সপ্রেশন দিয়ে তো লাভ নেই, কারণ সহজ কথা, মেট্রোর জন্য যদি আপনি বরাদ্দ দেন, বছর বরাদ্দ দিয়ে আপনার 3 মিটারের রাস্তা দিচ্ছে না, জমি দিচ্ছে না এই সরকার, বরাদ্দ দিয়ে কি করবেন? এই যে আমি বলছি, দেখুন শতরূপদা প্রথমে বললেন স্মার্ট সিটি প্রকল্পটা অ্যাকচুয়ালি কি ছিল, যে 100টা শহরকে শনাক্ত করা হবে, যে তার যা যা লাগছে সেই অঞ্চলের রাজ্যের সরকার, পৌর মন্ত্রক এবং সেখানকার হলো পৌরসভা, তারা বলবে যে আমার এই রাজ্যে এইটা দরকার বা এই শহরে এটা দরকার। এক সেকেন্ড আমি বলছি, তিরুবনন্তপুরম বলেছিল, যেটা কেরলের সরকার, এবং তিরুবনন্তপুরম পৌরসভাটা চালাতো সিপিএম এতদিন অব্দি, বলেছিল আমাদের প্রতি 3টে ওয়ার্ড পিছু একটা করে স্বাস্থ্য কেন্দ্র লাগবে। সেগুলো কিন্তু ও ডিপিআর পাঠিয়েছিল কেরল সরকার, ডিপিআর পাঠিয়েছিল তিরুবনন্তপুরমের মিউনিসিপাল কর্পোরেশন, সেটা কিন্তু হয়েছে। 8,058টা ডিপিআর পাঠানো হয়েছে, তার মধ্যে 7,479টা প্রজেক্ট ফুলফিল হয়েছে। এটা বামেদের সরকার বলে নয়, ভারতবর্ষের সব রাজ্যে হয়েছে, একমাত্র পশ্চিমবঙ্গে। এবার আমি এক সেকেন্ড, এই সংখ্যাটা কোথা থেকে পেলেন? আমি বলে নি কেরালাতে 8,000 আর 7,000 আমি তো মুখস্থ করে আসিনি, আমি ঠিক বলতে পারবো না, যদিও আমাদের পার্টি কেরালায় সরকার চালায়, কিন্তু 8,000টা পার্টি ছিল, 7,500। না, এটা আমার জানা নেই। আচ্ছা, ওভারঅল বলে আমি এইটুকু জানি যে 2014 থেকে 2026 সাল পর্যন্ত ভারতের বেশিরভাগ বললেও কম বলা হয়, 75%-এর বেশি রাজ্যে বিজেপি সরকার চলেছে। অতএব রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য যদি স্মার্ট সিটি প্রকল্প শেষ না করা হয়ে গিয়ে থাকে, তাহলেও কিন্তু দায়টা বিজেপিরই। কিন্তু আমি এইটা বলছি, 100টা নতুন স্মার্ট সিটি আমাদের দেশে তৈরি হয়নি। এআই নিয়ে এটাকে সুমন ভট্টাচার্যকে যখন ধরেছিল, উনি একটা কথা বললেন, সুমন ভট্টাচার্যের এই জিনিসটা আমার ভালো লাগে যে উনি করেন তৃণমূল, কিন্তু যাবতীয় প্রত্যাশা সব সিপিএমের কাছ থেকে, বামপন্থীদের কাছ থেকে। এআই নিয়ে শুধুমাত্র খালি চাকরি খাওয়া না খাওয়ার প্রশ্ন, সেটা যারা কনসার্ন তো বটেই, এআইকে কিভাবে এথিক্যালি ব্যবহার করা যায়, কারণ আজকের দিনে আমরা জানি জব লসের থেকেও সেটা ইম্পর্টেন্ট। আজ কিন্তু সেই অ্যানাউন্সমেন্ট ছিল। হ্যাঁ, আমি সেটা বিরোধিতা করছি না। আমি বলছি এআইকে ব্যবহার করে মানুষের ছবিকে মর্ফ করা, ভিডিওকে মর্ফ করা, ব্যক্তিগত চরিত্র হনন করা, দাঙ্গা লাগানোর চেষ্টা করা, কি যাই হোক হোয়াটএভার, এইগুলোর জন্য গোটা পৃথিবীতেই আজকে এটা নতুন কনসার্ন হিসেবে উঠে এসছে যে এআইকে মনিটর করতে হবে। তার জন্য ভারত সরকারকে এবং প্রতিটা রাজ্যের সরকারকে, দেখো নতুন পরিস্থিতি আমাদেরকে নতুন ভাবনার দাবি রাখে আমাদের সামনে, উই নিড টু রাইজ টু দ্য অকেশন, এবং এআই এর মনিটরিং, এথিক্যাল ইউজ অফ এআই, তার জন্য একটা সর্বভারতীয় স্তরে একটা কনসেনসাসের ভিত্তিতে একটা কিছু সেটআপ হওয়া দরকার বলে আমরা মনে করি। হ্যাঁ, সেটা আজকে উনি বলেছেন, আবার এক্সিকিউশনটা আমাদের পরেরটা দেখতে হবে। না, এক মিনিট, অঙ্কন একটা কথা উল্লেখ করলো যে এখানে বরাদ্দ বাড়িয়ে কি হবে, এখানে তো কিছুই হয় না। সত্যি কি বাংলা ও তো দেয় না, বা কোনো একটা এক্স স্টেট ও তো কোঅপারেট করে না, তাই বরাদ্দ দেবো না, এটা কোনো লজিক, মানে এটা হতে পারে না? এটা কোনো লজিক নিশ্চয়ই নয়। এখন এ তো প্রকল্প অনুযায়ী দেখতে হবে যে কোন প্রকল্পে দেওয়া হচ্ছে, আটকে আছে। এটা ঠিক যে আমি একটা প্রকল্পের রান ওভার যেটা বলি, মানে একটা 5 বছরের জায়গায় 10 বছর যদি চলতে থাকে একটা সমস্যা হয়। প্রকল্প ভিত্তিক দেখতে হবে। মেট্রোর যে জিনিসটা, মেট্রো আমরা জানি যেমন বারাসাত অবধি পুরো জায়গাটা মানে পুরো জটে আটকে আছে কতদিন, বিভিন্ন জায়গায় আটকে আছে। কিন্তু বরাদ্দ এটা তো মানে যারা টেকনোলজির সাথে যুক্ত তারা আরো ভালো বলতে পারবেন যে এই বরাদ্দটা যেটা দেয়া হচ্ছে বা কেটে দেওয়া হচ্ছে, এটা সত্যিকারের জিনিসটা, মানে 25-26 অর্থবর্ষে যা ছিল 26-27 আরো কমে গেল। অশ্বিনী বৈষ্ণব রেল নিয়ে কথা বলছি, লাইভ अश्विनी वैष्णव रेल मंत्री। क्रिएटर्स इकोनॉमी में आईआईसीटी मुंबई के साथ मिलकर 15,000 स्कूल और 500 कॉलेजेस में क्रिएटर्स लैब बनाने के लिए बजट में प्रोविजन किया गया है, और साथ ही साथ रेलवे के लिए 7 नए हाई स्पीड कॉरिडोर्स, चेन्नई से बेंगलुरु, चेन्नई से हैदराबाद, बेंगलुरु से हैदराबाद, मुंबई से पुणे, पुणे से हैदराबाद, दिल्ली से वाराणसी और वाराणसी से सिलीगुड़ी। एक तरीके से साउथ इंडिया में सदर्न ट्रायंगल बनेगा, चेन्नई, बेंगलुरु, हैदराबाद का हाई स्पीड रेलवे का, बुलेट ट्रेन का। वैसे ही दिल्ली, वाराणसी, सिलीगुड़ी का एक नया हाई स्पीड कॉरिडोर बनेगा, और साउथ वेस्ट को साउथ से जोड़ने वाला
मुंबई से पुणे, पुणे से हैदराबाद का एक बहुत बड़ा मेजर कॉरिडोर बनेगा। साथ ही साथ आज बजट में एक नए डेडिकेटेड फ्रेट कॉरिडोर जो कि बंगाल में दांकुनी, वहाँ से गुजरात में सूरत, इसको जोड़ने वाला, ईस्ट को वेस्ट के साथ जोड़ने वाला नया DFC भी सैंक्शन हुआ है। मैं इस बजट के लिए जो कि युवा शक्ति से प्रेरित है, जो कि विकसित भारत की एक मजबूत नींव बनाता है, जो कि समाज के हर वर्ग के लिए और देश के हर क्षेत्र के लिए विकास का एक नया माध्यम बना है, इसके लिए मैं माननीय प्रधानमंत्री जी, माननीय वित्त मंत्री जी का अभिनंदन करता हूँ। बजट में कितने लोकेशन 911 বাজেট কমে হলো 705 কোটি। জোকা বিবিডিবাগ মাঝেরহাট ভায়া সেটা ছিল হচ্ছে 914, রিভাইজডে কমেছিল 723, একটু বাড়িয়ে 914 ছয়নি, এখনো 906। বাজেট কমছে আর তোমরা বাংলার দিকে হাত দেখাচ্ছ। না, বাজেট কমছে তার আমি তো একটাই কারণ বললাম যে আপনি যদি আজকের দিনে দাঁড়িয়ে রেলের 65টা প্রজেক্ট আটকে রয়েছে, তার তো বাজেটারি অ্যালোকেশন হয়ে বসে রয়েছে কোটি কোটি টাকা, আপনার আমার ট্যাক্স পেয়ারদের টাকা, সেই টাকা যদি কি নষ্ট হবে বসে থাকার জন্য? এই প্রকল্প তো এর আগে বহুবার কেন্দ্রের বহু নেতৃত্ব আমাদের বলেছে যে এই প্রকল্পে বাধা আমরা তামিলনাড়ুতে পাই না, এটা আমরা তেলেঙ্গানাতে পাই না, অন্য কোনো বিজেপি শাসিত রাজ্যে পাই না। একটু আগে কি বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের সাথে বঞ্চনা করা হলো। অনেকক্ষণ ধরে সকালে এটা স্ট্রিট কর্নার নয়, ভাষণ দিয়ে যাচ্ছে। আমাকে তো জবাবটা দিতে হবে, তারপর তুমি দেবে না তোমার সময়। ঝাড়খণ্ড পেলো, অসম পেলো, আচ্ছা ঝাড়খণ্ডে তো বিজেপি খুব গোহারা হেরেছে, ঝাড়খণ্ড কেন কেন্দ্র পেলো? একটু আগে বললেন জনজাতিদের জন্য কিছু করেনি। না না না, জনজাতিদের জন্য কিছু করেনি। আমরা কতটা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন পুরুলিয়া, বাঁকুড়া, জঙ্গলমহলের এলাকাটা জুড়ে 14টা একলব্য স্কুল, মডেল স্কুল খোলার জন্য আমরা জমি চেয়ে বসে রয়েছি। 23 সালে বাজেটারি অ্যালোকেশন হয়েছে, এখন অব্দি জমির জন্য স্কুল তৈরি করবে কেন্দ্রের সরকার। সেই জন্য যদি তার জন্য যদি জমি না দেয়, তারপর যদি সবটা দায় আমাদের হয়ে যায়, আমার আপনার ট্যাক্সের টাকা তো রাস্তায় পড়ে থাকার জন্য। আমি একটা কথা পরিষ্কারভাবে বিজেপির প্রতিনিধির কাছে জিজ্ঞেস করতে চাই, কি হবে, কেন পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, সেই কারণে ওনারা কাজ করতে পারছেন না, এই অবধি না হয় মানা গেল, সেগুলো ইনভেস্টিগেট করে দেখা যাবে। একজন প্রধানমন্ত্রী বা একজন অর্থমন্ত্রী বা একজন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে আসছেন, মানুষের সামনে বক্তব্য রাখছেন, মিডিয়া ফলাও করে দেখাচ্ছে। আপনি বলুন তো, বিগত কয়েকটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর যে ভিজিট পশ্চিমবঙ্গে হয়েছে, ওদের কি ভিশন? ওদের কি শুধু ভিশন ঘুষপেটিয়া? বাংলার উন্নয়নের জন্য, বাংলার শিল্পায়নের জন্য, কর্মসংস্থানের জন্য নরেন্দ্র মোদী ইভেন সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়েও কিছু বলতে পারেননি। কেন? শুধু রাজনীতি। আগামী প্রজন্মের জন্য ভারতীয় জনতা পার্টি কি করতে চায়, এই বাংলার জন্য কি করতে চায়, এখন কোনো উত্তর নেই। আচ্ছা আচ্ছা, উনি হয়তো শুনতে পান না যখন শিল্পের কথা বলা হয়, যখন পরিকাঠামোর কথা বলা হয়, উনি ঘুষপেটিয়াটা শুনতে পান না। না না, উনি ঘুষপেটিয়া সত্যি প্রধানমন্ত্রী কিছু বলেননি। উনি বারবার উনি যখন কলকাতার র্যালিতে এসেছিলেন 2024 সালে, 2024 সালের প্রচারে যখন কলকাতাতে এসে উনি বলেছেন শিল্পের কথা, উনি ব্যারাকপুরে, হ্যাঁ তা বলবেন। এবার আমার কথা হচ্ছে, 10 দিন আগে আরে আমার কথাটা ওখানে উনি বলেছেন শিল্পের জন্য এখানে আইন শৃঙ্খলার উন্নয়ন করতে হবে, আইন শৃঙ্খলার উন্নতি। আইন শৃঙ্খলার উন্নতি ছাড়া আপনি কোন শিল্প রাখবেন? যে কারখানা বলছেন বিজেপি এ রাজ্যের কথা বলতে গেলেই বলে ভারী শিল্প না হলে সম্ভব। হ্যাঁ, ভারী শিল্পের দিশা আজকের বাজেটে পেলেন? ভারী শিল্পের যুগ ক্রমশ আস্তে আস্তে পাচ্ছে। এখন যেটা হচ্ছে, সবাই ছোট ছোট কোম্পানি থেকে পার্ট কম্পোনেন্ট বানিয়ে অ্যাসেম্বলি করে, এটাই পৃথিবীর মডেল। অর্থাৎ ভারী শিল্প না হলে রাজনীতির কয়েনেজ না, রাজনীতি শিল্প ছাড়া হবে না। আমরা এলে শুধু চিমনি আর চিমনি। এটা খালি রাজনীতি বলে লাভ নেই, এটা কিছু কিছু অর্থনীতির লোক এই কথাগুলো বলতে থাকেন, রিয়েলিটিকে না দেখে। আজকে মিডিয়াম স্মল বাড়লে, এ তো সাউথ ইস্ট এশিয়া বাড়লো কি করে? এরা তো আমাদের ইঞ্জিন অফ গ্রোথ, এরা মডেল। এমএসএমই ভবিষ্যৎ, এমএসএমই দিয়ে কিন্তু বাংলা হচ্ছে। চিৎকার করে বলে আমরা এক নম্বর। ওই তো এটা তো আমি বললাম কথাটা। ডায়মন্ড হারবার এফসি, আমি যেটা বলতে সময় আটকে গেলাম, ডায়মন্ড হারবার এফসি 6 মাসে একবার করে হেলথ ক্যাম্প করবে, সেটা এমএসএমই। এই এক্সাম্পলটা আমার মতে এটা খুব বায়াসড এক্সাম্পল হচ্ছে।
এমএসএমইর একেবারে কিচ্ছু নেই, পশ্চিমবঙ্গে শূন্য, এটা বললে কেউ মানবে না। তাহলে একটা সাকসেসফুল তো তুলে ধরা যায়, হুগলির বেলকেও তুলে ধরা যায়। সংখ্যাগুলো বলা হয়, সেগুলো রেজিস্টার তো না, এটা তো আপনিও বললেন যে উৎপাদনে কম আমরা। আনরেজিস্টার্ড তো 90% এমএসএমই সারা ভারতবর্ষে। উত্তরপ্রদেশে তো সবচেয়ে বেশি আনরেজিস্টার্ড। না, এক মিনিট একটা কথা বলেন। এই যে মেট্রোর কথা বলা হচ্ছে, মেট্রোর যেটা হচ্ছে এইটা একটু ডিটেলসে একমাত্র ইঞ্জিনিয়াররা কিন্তু বলতে পারেন, কারণ মেট্রো যেটুকু প্রোগ্রেস হয়ে গেছে তাতে তো আর অ্যালোকেশন হবে না। এবার যে অ্যালোকেশনটা করা হচ্ছে কোন সেগমেন্টে হচ্ছে সেইটা কি যথার্থ না যথার্থ নয়, এইটা আমি কিন্তু যারা মেট্রো এবং ইঞ্জিনিয়ারিং এ বোঝেন তাদের কাছে উত্তরটা চাইবো, নট ফ্রম পলিটিশিয়ানস। দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস টেকনিক্যাল। আমি বলছি কি এমএসএমই তে পশ্চিমবাংলা দেশের শীর্ষস্থানে কিন্তু বামফ্রন্ট সরকারের সময় গেছিল, এবং তখন কিন্তু এমএসএমই তে এবং এমএসএমই তে মিডিয়াম বা স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেশের শীর্ষস্থানে বাম সরকারের আমলে খালি গেছিল তাই নয়, যেটা অধিকারও করেছেন থ্রুআউট দ্য পিরিয়ড, এবং এটা সবাই শিল্প মানে আমাদের কৃষি উৎপাদনে এবং মিডিয়াম স্মল স্কেল উৎপাদনশীলতাতে আমরা 8 নম্বরে ছিলাম বামফ্রন্ট আমলে, এটাও বলতে হবে। কিন্তু আমি এইটা বলছি যে সংখ্যা এবং উৎপাদনশীলতার মধ্যে এই যে গ্যাপ আজকের তারিখে আছে, এটা কিন্তু বামফ্রন্টের সময় ছিল না। এটা কিন্তু আমি এখন এই গ্যাপ ছিল না, এই গ্যাপ ছিল না, এই গ্যাপ ছিল না। উনি বলছেন উনি ইকোনমিস্ট হতে পারেন, উনি সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারেন, উনি পাঠিয়েছে। আচ্ছা, ভালো হয়েছে। তর্ক চলতে থাকবে, যুক্তি পাল্টা যুক্তি সাজাতেই থাকবেন অতিথির। একটা ছোট্ট ব্রেক দিই, ছোট্ট ব্রেক, আপনি কোথাও যাবেন না। কেশরী আবেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে, কেশরী আবেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসের উৎসব উদযাপন করুন। বিমল বলো ভাষা। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা। কেন্দ্রের নজর উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর। বাজেটে ডানকুনি সুরাট পণ্য করিডরের প্রস্তাব, দুর্গাপুরের শিল্প করিডর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধের। সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়া সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায়। রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক, এবং পতঞ্জলি গরুর দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরুর দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। বাজেট 2026 নিয়ে আলোচনা চলছে কাকভোর থেকে। সাধারণ মানুষের কাছে এই মুহূর্তে সবচেয়ে বড় বিষয়, মানুষ কি পেলেন?
বাংলা কি পেল, ভোটমুখী একাধিক রাজ্য কি পেল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কেরালা, তামিলনাড়ু, অসম, বাংলা কি পেল, আর এই পাওয়ার হিসেব যখন করছি তখন ইতিমধ্যে আপনাদের उज्जवल भविष्य की नींव को सशक्त करता है। ये बजट 2047 के विकसित भारत की हमारी ऊंची उड़ान का मजबूत आधार है। साथियों, आज भारत जिस रिफॉर्म एक्सप्रेस पर सवार है, इस बजट से उसे नई ऊर्जा, नई गति मिलेगी। जो पाथ ब्रेकिंग रिफॉर्म्स किए गए हैं वो एजुकेशन से भरे हुए भारत के साहसिक टैलेंटेड युवाओं को उड़ने के लिए खुला आसमान देते हैं। ये बजट ट्रस्ट बेस्ड गवर्नेंस और ह्यूमन सेंट्रिक अर्थरचना के विजन को साकार करता है। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। साथियों, ये बजट भारत की वैश्विक भूमिका को नए सिरे से सशक्त करता है। भारत के 140 करोड़ नागरिक फास्टेस्ट ग्रोइंग इकोनॉमी बनकर ही संतुष्ट नहीं है। हम जल्द से जल्द दुनिया की तीसरी सबसे बड़ी अर्थव्यवस्था बनना चाहते हैं। ये करोड़ों देशवासियों का संकल्प है। दुनिया के एक ट्रस्टेड डेमोक्रेटिक पार्टनर और ट्रस्टेड क्वालिटी सप्लायर के रूप में भारत की भूमिका लगातार बढ़ रही है। हाल में जो बड़ी बड़ी ट्रेड डील्स भारत ने की है, मदर ऑफ ऑल डील्स, उसका मैक्सिमम बेनिफिट भारत के युवाओं को मिले, भारत के लघु और मध्यम उद्योग वालों को मिले। इस दिशा में बजट में बड़े बड़े कदम उठाए गए हैं। साथियों, इस बजट में मेक इन इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। बायोफार्मा शक्ति मिशन, सेमीकंडक्टर मिशन 2.0, इलेक्ट्रॉनिक कंपोनेंट मैन्युफैक्चरिंग स्कीम, रेयर अर्थ कॉरिडोर का निर्माण, क्रिटिकल मिनरल्स पर बल, टेक्सटाइल सेक्टर में नई स्कीम, हाईटेक टूल मैन्युफैक्चरिंग को बढ़ावा, चैंपियन एमएसएमई तैयार करना, ये फ्यूचरिस्टिक है, देश की वर्तमान और भविष्य की आवश्यकताओं का ध्यान रखती है। एमएसएमई को, हमारे लघु और कुटीर उद्योगों को जो समर्थन इस बजट में मिला है वह उन्हें लोकल से ग्लोबल बनने की नई ताकत देगा। साथियों, बजट में इंफ्रास्ट्रक्चर को मजबूत करने के लिए कई बड़े कदम उठाए गए हैं।
डेडिकेटेड फ्रेट कॉरिडोर, देश भर में वाटरवेज का विस्तार, हाई स्पीड रेल कॉरिडोर, टियर 2 और टियर 3 शहरों के विकास पर विशेष ध्यान और शहरों को मजबूत आर्थिक आधार देने के लिए म्युनिसिपल बॉन्ड्स को बढ़ावा। ये सारे कदम विकसित भारत की यात्रा की गति को और तेज करेंगे। साथियों, किसी भी देश की सबसे बड़ी पूंजी उसके नागरिक होते हैं। बीते वर्षों में हमारी सरकार ने देश के नागरिकों के सामर्थ्य को बढ़ाने पर अभूतपूर्व निवेश किया है। हमारा प्रयास स्किल, स्केल और सस्टेनेबिलिटी को निरंतर बल देने का रहा है। जैसा कि आज पार्लियामेंट में निर्मला जी ने कहा है, यह युवा शक्ति बजट है। उसमें युवा की सोच भी है, युवा के सपने भी हैं, युवा का संकल्प भी है और साथ साथ युवा की गति भी है। बजट में जो प्रावधान किए गए हैं उससे अलग अलग सेक्टर्स में लीडर्स, इनोवेटर्स और क्रिएटर्स तैयार होंगे। मेडिकल हब्स के निर्माण से, एलाइड हेल्थ प्रोफेशनल्स के माध्यम से, ऑरेंज इकोनॉमी यानी ऑडियो विजुअल गेमिंग को बढ़ावा देकर, पर्यटन को प्रोत्साहन देकर और खेलो इंडिया मिशन के माध्यम से युवाओं के लिए नए अवसरों के द्वार खुलेंगे। भारत को दुनिया का डेटा सेंटर हब बनाने के लिए टैक्स में बड़ी छूट की घोषणा भी की गई है। मैं भारत के युवाओं को विशेष तौर पर इस बजट की बहुत बहुत बधाई देता हूं, क्योंकि इससे एम्प्लॉयमेंट जनरेशन को बड़ा बूस्ट मिलेगा। मुझे बहुत खुशी है कि इस बजट में टूरिज्म और विशेषकर नॉर्थ ईस्ट में टूरिज्म को बढ़ावा देने के लिए भी ठोस कदम उठाए गए हैं। भारत के अलग अलग राज्यों को ताकतवर बनाकर संतुलित विकास की नींव भी इस बजट में मजबूत की गई है। साथियों, हमारे देश में 10 करोड़ से ज्यादा महिलाएं सेल्फ हेल्प ग्रुप से जुड़ी हैं और बड़ा सफल अभियान रहा है। महिलाओं द्वारा निर्मित, महिलाओं द्वारा संचालित सेल्फ हेल्प ग्रुप्स का आधुनिक इकोसिस्टम बने, बजट में इसे प्राथमिकता दी गई है। कोशिश यही है कि हर घर लक्ष्मी जी पधारे। हर जिले में छात्राओं के लिए नए हॉस्टल बनाने का अभियान भी शिक्षा को सुलभ बनाएगा। साथियों, भारत की कृषि, डेयरी सेक्टर, फिशरीज, इन्हें हमारी सरकार ने हमेशा सर्वोच्च प्राथमिकता दी है। इस बजट में भी नारियल, काजू, कोको और चंदन की पैदावार से जुड़े किसानों के लिए अनेक अहम कदम उठाए गए हैं। भारत विस्तार एआई, इस टूल से किसानों को उनकी भाषा में जानकारी मिलने से उन्हें बहुत मदद मिलेगी। फिशरीज और पशुपालन में उद्यमिता, उसको बढ़ावा देने से गांव में ही रोजगार और स्वरोजगार के
और ज्यादा अवसर बनेंगे। साथियों, ये बजट एम्बिशियस भी है और ये बजट देश की एस्पिरेशन को भी एड्रेस करता है। मैं एक बार फिर निर्मला जी और उनकी पूरी टीम को इस फ्यूचरिस्टिक बजट के लिए, संवेदनशील बजट के लिए, गांव गरीब किसान का कल्याण करने वाले बजट के लिए बहुत बहुत बधाई देता हूं। बहुत बहुत धन्यवाद। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বলছেন যে যুব সমাজের উন্নয়নের জন্য অত্যন্ত দিশারি এই বাজেটে সংস্কারের নতুন গতি দেওয়া হয়েছে বলে প্রধানমন্ত্রী দাবি করছেন। ঐতিহাসিক বাজেট বলছেন প্রধানমন্ত্রী, কিন্তু বিরোধীরা একযোগে বলছেন অন্তঃসার শূন্য দিশাহীন বাজেট। বাজেটে কড়া সমালোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি পরিষ্কার বলছেন যে অন্তঃসার শূন্য বাজেট, দিশাহীন বাজেট, মহিলা বিরোধী, গরিব বিরোধী, দলিত বিরোধী বাজেট। ভোট পাবে না জেনেই বাংলাকে বঞ্চনা। দিল্লি যাওয়ার আগে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাংলার প্রকল্পে 1 পয়সাও দেওয়া হয়নি। বাজেটে যা বরাদ্দ হয়েছে তা আগে থেকেই তিনি করে গেছেন, এমনটাই দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সরকার 3টি বাজেটের কথা বলেছে, কিন্তু আমি 6টি রাজ্যে ফ্রেট করিডরের কথা বলেছি। এই সমস্ত বাজেটে যা বলা হয়েছে সব মিথ্যার ফুলঝুরি। তো মমতা বন্দ্যোপাধ্যায় financial budget of 26 and 27, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. Education funds, education subsidy declined. Social security subsidy declined. Fertilizer subsidy declines. It is totally garbage of lies. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. 6 economic corridors which will cover out the state. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী, তিনি বলছেন যে ফ্রেট করিডর নিয়ে যা বলা হচ্ছে সবই মিথ্যের ফুলঝুরি। তিনি অলরেডি 6টি ফ্রেট করিডরের কথা ঘোষণা করেছেন, ইকোনমিক করিডরের করেছেন। তাহলে কেন্দ্র নতুন করে কি করবে? তিনি বলছেন আমি রেলের সমস্ত কাজ করে এসেছি, নতুন করে কি কাজ বাকি আছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন। জনবিরোধী, বাংলাকে বঞ্চনার বাজেট বলে তোপ দাগছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই দাবিতে সরব হয়েছেন। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারো কিচ্ছু নেই এবারে। যুব সমাজের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি ফাঁটে বোকে কাটিয়ে দেওয়া হয়েছে। নাঙ্গুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুন ভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সরব হচ্ছেন। তিনি একেবারে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন যে জনবিরোধী বাজেট, বাংলা হারবে বিজেপি এমনটাই জানে, আর যে কারণেই কিন্তু এই হতাশাগ্রস্ত বাজেট পেশ করা হয়েছে, যা বাংলাকে বঞ্চনা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শোনাবো। বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এবারে যে কোনো শ্রেণীর পক্ষেই। আপনি দেখবেন সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট।
প্রধানমন্ত্রী বলছেন 2047 সালের বিকশিত ভারতকে সামনে রেখে এই বাজেট পেশ করা হয়েছে এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের শুরুতেই জানান যে 2047 সালের বিকশিত ভারতকে সামনে রেখে এই বাজেট পেশ মিশন 2047। কিন্তু বিরোধীরা আমাদের রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তথা সর্বভারতীয় তৃণমূল তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলছেন যে দিশাহীন বাজেট, কোনো দিশা নেই। ফলে স্বাভাবিকভাবেই সমস্ত বিরোধীরা একজোট বাজেট পেশের আগে থেকেই আপনাদেরকে যেমনটা আমি দেখাচ্ছিলাম যে বাজেট পেশের আগেই বিরোধীরা অনুমান করেছিলেন এবারে বাজেট কিন্তু দিশাহীন হতে যাচ্ছে এবং অবশেষে সেই দিশাহীন বাজেটই পেশ হলো বলে দাবি করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলছেন শোনাই। सरकार अगर बजट पेश कर रहा है उसको डिफेंड करने का जिम्मेदारी सरकार का है। To me, the budget is more like a government self-appraisal report written by its own PR department. This budget doesn't have any concrete solution to offer. খুব গুরুত্বপূর্ণ কতগুলি বিষয় এই বাজেটের সামনে উঠে এসেছে যে বাংলার নাম নেওয়াই হয়নি, বাংলার নাম নেওয়া হয়নি এমনটাই দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনিও বলেছেন যে এই বাজেট এই কারণে বাংলাকে বঞ্চনা করা হয়েছে কারণ বাংলাকে দেওয়ার প্রয়োজন কি, বাংলায় হারবে জানে। স্বাভাবিকভাবেই পাল্টা এসেছে শ্রমিক ভট্টাচার্যের তরফেও। শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন বাংলায় বাজেটে আরো সমৃদ্ধ হবে, এই দাবি করেছেন শ্রমিক ভট্টাচার্য। স্বাভাবিকভাবেই বিরোধী যুযুধান শিবির এবং শাসক শিবির তারা কিন্তু একেবারে একে অপরের কটাক্ষ করতে ছাড়ছে না। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যে রাজ্যগুলির নাম বাজেটে প্রাথমিকভাবে নাম উল্লেখ করা হয়েছে, যেমন আসাম রয়েছে, ওড়িশা রয়েছে, তেলেঙ্গানা রয়েছে, অন্ধ্রপ্রদেশ রয়েছে, তামিলনাড়ু রয়েছে, কেরালা রয়েছে, সমস্ত রাজ্যের নাম উল্লেখ করা হলেও বাংলার নাম উল্লেখ করা হয়নি। কিন্তু আমরা দেখলাম যে দিল্লি বারাণসী হয়ে যে দ্রুতগতি ট্রেনের করিডর উদ্বোধন করা হলো যা শিলিগুড়ি পর্যন্ত আসবে, সেক্ষেত্রে বাংলার নাম উচ্চারণ করা হয়নি, করা হয়েছে শিলিগুড়ির নাম, অর্থাৎ শিলিগুড়ি বাংলার অংশ হলেও বাংলাকে উপেক্ষা করা হয়েছে, বাংলার নামই উচ্চারণ করেনি এমনটাই দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। কে কি বলছেন আপনাদের শোনায়। বাংলা তো মুখ্যমন্ত্রী ছিল, আমার বাংলা মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন, তিনি এই বাজেটকে কিভাবে দেখছেন, শাসক দল তৃণমূল কংগ্রেসের যারা এই বাজেটকে অন্তঃসার বলছেন সে বিষয়ে বা কি বলছেন শুনুন। শিল্পায়নে জোর হয়েছে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে। কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো। বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হবে, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গিয়েছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে রাজস্ব ঘাটতির পরিমাণ কমানোর চেষ্টা করা হচ্ছে, দেশ অর্থনীতির দিকে এগোচ্ছে এবং কেন্দ্রীয় সরকার খুব স্পষ্টভাবে বলছে পরিকাঠামো উন্নয়ন খাতে বরাদ্দ বাড়িয়ে দেশের যে একটা স্থিতিশীলতা তাকে বজায় রাখার চেষ্টা করা হচ্ছে, কারণ বৈশ্বিক অর্থনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয়। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের বিরুদ্ধে শুল্ক যুদ্ধ শুরু করেছিলেন সেখানে ভারতের অর্থনীতি বাবা এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈশ্বিক অর্থনীতি মানে বিশ্বের অর্থনীতিকে সামনে রেখে
সেখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রত্যাশার পারও তো চড়ছিল। আম জনতাই বাজেট পেশের পর কে কি বলছেন শুনুন। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। খুব গুরুত্বপূর্ণ কতগুলি পয়েন্ট এক্ষেত্রে বিরোধীরা তুলছেন। যেমনটা আমরা দেখলাম, শিলিগুড়ির নাম হাই স্পিড ট্রেনের ক্ষেত্রে জুড়ে দেওয়া হলো। শিলিগুড়ি মাথায় রাখতে হবে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ। 2024 সালের লোকসভা নির্বাচনে আমরা যে ছবি দেখেছি, যে গত লোকসভা অর্থাৎ তার আগের লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচন বা উপনির্বাচনে বিজেপির কিন্তু তুলনায় ভোট পার্সেন্টেজ বা ভোটের ক্ষেত্রে একটা কিছু কিছু জায়গায় কিন্তু ধাক্কা এসেছে। সেই কারণেই কি উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দেওয়া হলো বাজেটে, শিলিগুড়ির নাম দেওয়া হলো? এইটা কিন্তু এই মুহূর্তে বিরোধীরা প্রশ্ন তুলছেন, অর্থাৎ রাজ্যের শাসক দল তারা প্রশ্ন তুলছেন যে উত্তরবঙ্গে খারাপ রেজাল্ট হবে এটা অনুমান করেই শিলিগুড়িতে হাই স্পিড ট্রেনের কানেকশন জুড়ে দেওয়া হলো, এমনটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন। এই মুহূর্তে দেখাচ্ছি মেট্রোর একাল সেকালের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর গতবারের সংশোধিত বাজেটে কত কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং এবারে বাজেটে কি দাঁড়ালো সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অর্থাৎ 2024-25 সালে যে বাজেট এবং 2025-26 সালের যে বাজেট, সেই বাজেটে অনেক ক্ষেত্রে এটা আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে বাজেট অ্যালোকেশনের পর যে প্রস্তাবিত বাজেট থাকে তারপর কিন্তু সংশোধিত বাজেটও অনেক সময় হয়। অর্থাৎ ধরুন মেট্রো প্রকল্পে 500 কোটি টাকা বরাদ্দ করা হলো, কিন্তু দেখা যাচ্ছে প্রজেক্ট চলতে চলতে মনে হচ্ছে যে সেখানে বাজেট বাড়ানো প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু বাজেট বাড়ানো হয়, সেটাকে বলা হয় সংশোধিত বাজেট। সেই বাজেট সেক্ষেত্রে যেমন 500 কোটি টাকা রাখা হয়েছিল, পরবর্তীকালে সেটা বেড়ে প্রায় 650 কোটি টাকা করা হয়। কিন্তু এবারে সেই বাজেট অর্থাৎ কেএমআরসিএল এর সেই বাজেট কমানো হয়েছে, এমনটা অনেকে দাবি করছেন। কেউ বলছেন মেট্রো প্রকল্পকে কোথাও একটা বিমাতৃসুলভ আচরণ করা হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ইস্ট ওয়েস্ট মেট্রো বিভিন্ন দিকে কিন্তু কলকাতা শহরকে জালের মতো, মাকড়সার জালের মতো যাতে যাতায়াত ব্যবস্থা উন্নত করা যায় তার চেষ্টা করা হচ্ছে, কিন্তু বাজেট কমানো হচ্ছে এমনটা অভিযোগ উঠছে। আর বিভিন্ন রাজনৈতিক মহল তারা কি বলছেন এই বাজেট নিয়ে শুনুন। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फेंकू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के महत्वपूर्ण है, महिलाएं हो हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो या उनके रोजगार का मामला हो या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश की। ये गरीब किसान और गांव में रहने वाले लोगों की समझ से बाहर बजट है। जो एक्सपेक्टेशंस थी आपकी, क्या आपको लगता है कि एक भी पॉइंट उसमें से कहीं कटता? ये गरीब का पेट कहीं नहीं भर सकते है ये बजट, गरीब का पेट नहीं भर सकता। नौकरी रोजगार दिए नहीं, नौकरी रोजगार कहाँ दिए? अभी भी बड़े पैमाने पे नौजवान बेरोजगार है। सपने दिखाने वाला बजट है। ये बहुत ही प्रगतिशील बजट है, विकसित भारत का रास्ता स्पष्ट करता है, जहां पर इंफ्रास्ट्रक्चर, जहां टेक्नोलॉजी, जहां किसानों के लिए, दिव्यांगों के लिए, आयुर्वेद के लिए और इन्वेस्टमेंट बढ़ाने के लिए बहुत बड़ी बड़ी बातें की गई हैं और ईज ऑफ डूइंग बिजनेस को बहुत और तेज गति से आगे बढ़ाया है। मैं अभिनंदन करता हूं माननीय प्रधानमंत्री जी का, निर्मला जी का। ये विकासशील बजट है और देश की प्रगति को और आगे बढ़ाएगा।
15 साल से जो इंतजार है कि और मेडिकल साइंसेज हो जाए, उसका कोई अनाउंसमेंट नहीं हुआ। आयुर्वेदा कहा लेकिन जगह नहीं बताया कि कहाँ होंगे। रिएक्शन कैसे करूं जब कोई डिटेल्स नहीं? शायद बजट डॉक्यूमेंट्स में ज़्यादा डिटेल होंगे, लेकिन भाषण में जो कुछ सुन सका काफ़ी नहीं था। काफ़ी इसके बारे में कुछ नहीं सुना कि फॉरेन डायरेक्ट इन्वेस्टमेंट क्यों नहीं आ रहे हमारे देश में, क्या गलती है, हमारी रुपये तो क्यों हर महीने गिर जा रहा है और इसका क्या असर पड़ेगा। আর এবার আপনাদেরকে শোনাবো বণিক সভার পক্ষ থেকে এই বাজেটকে কিভাবে দেখা হচ্ছে। বাজেটকে এক কথায় বলতে গেলে প্র্যাগম্যাটিক, খুব পপুলিস্ট বাজেট নয় হয়তো, কিন্তু প্র্যাগম্যাটিক আমাদের আয়ুষ সেক্টরের থেকে বলতে গেলে। প্রথমত যে 3টে নতুন আয়ুর্বেদিক ইনস্টিটিউট হচ্ছে এবং স্ট্যান্ডার্ডাইজেশনের যে স্টেপসগুলো নেওয়া হচ্ছে সেটাতে একটা এক্সপোর্টে প্রচণ্ড বুস্ট পাওয়া যাবে। এফটিএ ইউ এর সাথে যেটা আমাদের সাইন হয়েছিল সেটার পরে আমরা একটুখানি মানে স্পেশালি দি আয়ুষ MSME কোম্পানিজ উই ওয়ার লিটল বিট অ্যাপ্রিহেন্সিভ, কিন্তু আজকে এই বাজেটের পর আমরা দেখতে পাচ্ছি যে না, রাদার আমাদের ক্ষেত্রে এটা অনেক বেশি প্রুডেন্ট মেজার্স হয়েছে। দুটো সেক্টরের যদি এক্সাম্পল আমরা দেখি তাহলে মেজর ফোকাস দিয়েছেন যে কিভাবে এমপ্লয়মেন্ট জেনারেট করা যায়। আর এমপ্লয়মেন্ট জেনারেশন যদি ক্রিয়েট করতে হয় তাহলে রুরাল সেমি আরবান অবশ্যই ওর মধ্যে পড়বে। তো তার মধ্যে প্রথম হলো ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে যেই 40,000 crores অ্যালোকেট করেছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, এটা অনেকটাই হেল্প করবে এমপ্লয়মেন্ট জেনারেট করতে। সেকেন্ড যেটা হয়েছে যে MSME সেক্টরে যে 10,000 crores দিয়েছে সেটাও কিন্তু এমপ্লয়মেন্ট জেনারেট করবে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হলো রে। কেশরিয়া বেশে মন যোগী হলো রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। রেমন বলো ভাষা কেসরি। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডর, বাজেটে ডানকুনি সুরাত পণ্য করিডরের প্রস্তাব, দুর্গাপুরে শিল্প করিডর। ভগবানপুরে RSS এর সাধু সমাবেশে হামলার অভিযোগ, জয় শ্রীরাম স্লোগান ঘিরে তীব্র উত্তেজনা, খুনের হুমকির অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার শাসক দলের। নির্ভুল কাটকাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা একমাত্র জি 24 ঘন্টায় রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নম্বর 1 PVC বার, দেশের ভরসা। সহ নিবেদনে এসে গেছে রূপ বডি মাসাজ অয়েল। নমস্কার, জি 24 ঘন্টায় যা কলবাল স্টুডিও থেকে আপনার সঙ্গে রয়েছে আমি শুক্লা। শুরু করছি চটপট 24। বাজেটে 3 কর্তব্যের কথা বলেছেন নির্মলা সীতারামন। প্রথম কর্তব্য প্রান্তিক মানুষের উন্নয়ন, দ্বিতীয় কর্তব্য পরিকাঠামোগত উন্নয়ন এবং সংস্কার, তৃতীয় কর্তব্য সবকা সাথ সবকা বিকাশ। 26 বাজেটে পরিকাঠামো উন্নয়নে নজর অর্থমন্ত্রীর। বায়োফার্মার শক্তি প্রকল্পে বরাদ্দ 10,000 কোটি টাকা, AI এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ক্ষুদ্র শিল্পে 10,000 কোটির বরাদ্দ, সেমিকন্ডাক্টরে 40,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। 200টি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টারের পাশাপাশি ওড়িশা, কেরল এবং ছত্তিশগড়ে মাইনিং করিডোরে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ভোটমুখী বাংলার বঞ্চনার ক্ষতে সামান্য মলম, অর্থমন্ত্রীর বাজেটে জুড়ল বাংলা। দিল্লি বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা, ডানকুনি থেকে সুরাত পর্যন্ত নতুন রেল করিডোরের ঘোষণা, নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুগবে দুর্গাপুর ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দেশ জুড়ে একাডেমিক জোন গড়ার ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। দেশের নতুন 3টি আয়ুর্বেদিক ইনস্টিটিউট এবং 5টি ইউনিভার্সিটি টাউনশিপে প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেটে দেশে আরও 3টি এইমস ঘোষণা, পূর্ব ভারতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন এবং দেশ
5টি মেডিকেল হাবের প্রস্তাব দিয়েছেন নির্মলা সীতারামন। পর্যটন খাত সেখানেও একগুচ্ছ বরাদ্দ কেন্দ্রের। উত্তরাখণ্ড, হিমাচল এবং জম্মু কাশ্মীরে মাউন্টেন ট্রেনের ঘোষণা করা হয়েছে। 20টি পর্যটন স্থলে 10,000 গাইডকে ট্রেনিং দেওয়া হবে। দেশে 5টি জায়গায় মেডিকেল ট্যুরিজমের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বাজেটে আইটি রিটার্নের সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আয়কর রিটার্নের সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর রিটার্ন। বিদেশে ভ্রমণের জন্য টিসিএস 5% থেকে 2% করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিদেশ যাত্রা এখন আরও সস্তা, কমবে বিদেশে পড়াশোনার খরচ। তবে অপরিবর্তিতই থাকছে আয়কর কাঠামো। ছোটখাটো কর ফাঁকিতে জেলের পরিবর্তে জরিমানা ধার্য করার ক্ষেত্রে কিন্তু 10% জরিমানার সিদ্ধান্ত কেন্দ্রের। ট্রাম্পের ট্যারিফ অ্যাটাকের কাউন্টার স্ট্র্যাটেজি। ভারতে আইটি ব্যবসা করলে বিরাট কর ছাড়। ভারতে ডেটা সেন্টার তৈরি করলে 2047 পর্যন্ত ট্যাক্স হলিডে ঘোষণা কেন্দ্রের। কেন্দ্রীয় বাজেটে দাম কমলো বিড়ি, জুতো, বায়োগ্যাস, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন, সিএনজি, চামড়ার ব্যাগ, ব্যাটারি, ডায়াবেটিসের ওষুধ, ক্যান্সারের 17টি ওষুধের আমদানি শুল্ক, মোবাইল ফোন, ইলেকট্রিক গাড়ি, সোলার প্যানেল, বিদেশ যাত্রা এবং বিদেশে পড়াশোনার খরচ কমলো। কেন্দ্রের বাজেট নিয়ে তীব্র সমালোচনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই বাজেট মহিলা বিরোধী, গরিব বিরোধী। ঘোষিত ফ্রন্ট করিডোর আমরাই করেছি। কেন্দ্রের বাজেটকে দিশাহীন বলে তোপ দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিজেপি ভোটে জিততে পারবে না জেনেই এই বঞ্চনা, নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাজেট পেশ হতেই তীব্র অসন্তোষ তৃণমূলের। বাজেটে শুধুমাত্র ভাষণ আছে, নতুন কিছু নেই। ভোটমুখী বিহার পেয়েছিল, বাংলা পায়নি। বিজেপি জানে বাংলায় ভোট পাবে না, তাই বাংলার জন্য কিছু বরাদ্দ করেনি কেন্দ্র। বাজেট নিয়ে কেন্দ্রকে তোপ দেখেছেন এভাবে তৃণমূল সাংসদ সৌগত রায়, সুদেব বন্দ্যোপাধ্যায়। নির্মলার বাজেটকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাজেটে মূল্যবৃদ্ধি কমানোর দিশা। বিশ্ব অর্থনীতিতে তৃতীয় হওয়ার পথে এগোচ্ছে ভারত। চলতি বছরে বাজেটকে সংবেদনশীল এবং ঐতিহাসিক বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বাজেটে জুড়ল বাংলা। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরে ঘোষণা অর্থমন্ত্রীর। পাশাপাশি বাজেটে ডানকুনি, সুরাত কার্গো পণ্য করিডোরে প্রস্তাব রাখা হয়েছে। দুর্গাপুরে ইস্ট কোস্ট শিল্প করিডোর, পুনে হায়দ্রাবাদ এবং হায়দ্রাবাদ বেঙ্গালুরু, হায়দ্রাবাদ চেন্নাই, দিল্লি বারাণসী, বারাণসী শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা করা হয়েছে। মুম্বাই থেকে চেন্নাই, দিল্লি থেকে শিলিগুড়ি 7টি হাই স্পিড রেল করিডোরের কথা ঘোষণা করা হয়েছে। আজকের বাজেটে হাই স্পিড ট্রেনে দিল্লির সঙ্গে জুড়ছে এবার শিলিগুড়ি। নর্থ ইস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোরের সঙ্গে যুক্ত হবে দুর্গাপুর, আজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। I propose the development of an integrated East Coast Industrial Corridor with a well-connected node at Durgapur, creation of 5 tourism destinations in 5 Purvodaya states, and the provision of 4,000 e-buses. সঙ্গে ডানকুনির সঙ্গে একেবারে যে গুজরাট জুড়ে যাচ্ছে, এই কথাও কিন্তু আজ ঘোষণা করেছেন বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। Over the years, rights have emerged as a successful instrument for asset monetization. I propose to accelerate recycling of significant real estate assets of the CPSEs through the setting up of dedicated rights. To promote environmentally sustainable movement of cargo, I propose to 1. Establish new dedicated freight corridors connecting Dankuni in the east to Surat in the west. Operationalize 20 new national waterways over the next 5 years.
কেন্দ্রীয় বাজেটে কি কি জিনিস সস্তা হলো, সস্তা কোন কোন জিনিস, এই দিকে কিন্তু সাধারণ মানুষের নজর। সস্তা হচ্ছে কোথায়? সোলার পাওয়ারের যে সামগ্রী, সেই সমস্ত সামগ্রী কিন্তু দাম আস্তে আস্তে কমবে। জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হতে চলেছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমতে চলেছে ক্যান্সারের 17টি ওষুধ, ব্লাড সুগারের ওষুধের 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্কও কিন্তু কমছে। সস্তা হচ্ছে এবার সিএনজি, ইভি গাড়ি, বাড়ছে খনিজের দাম, বাড়ছে মদের দামও। কোন কোন জিনিসের দাম কমছে এবং কোন কোন জিনিসের দাম বাড়ছে, এবারে যে বাজেট তাতে কিন্তু সাধারণ মানুষের এদিকে নজর। সস্তা হচ্ছে জুতো, মাইক্রোওয়েভ ওভেন, সস্তা হচ্ছে ব্যাটারি, কাপড়, চামড়াজাত দ্রব্য। দাম কমছে বিভিন্ন ওষুধে, তার মধ্যে যেমন ক্যান্সারের ওষুধ রয়েছে, তার পাশাপাশি ব্লাড সুগারের ওষুধ রয়েছে। তাছাড়াও কিন্তু সস্তা হচ্ছে সিএনজি, ইভি গাড়ি। তবে দাম বাড়ছে বিভিন্ন খনিজের, মদের দামও বাড়ছে, সিগারেটের দামও বাড়ছে। আজকে সাধারণ যে এই বাজেট পেশ, এই বাজেট নিয়ে সাধারণ মানুষের কি বক্তব্য, কি বলছেন তারা, আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন। সরাসরি অয়ন, সাধারণ মানুষের আজকে নজর ছিল অবশ্যই যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কি কি ঘোষণা করেন, বাংলার ভাগ্যে কি কি থাকছে, সাধারণ মানুষের সার্বিক কতটা সুরাহা অর্থমন্ত্রী করতে পারেন, কি বলছেন সাধারণ মানুষ? একেবারে তাই। দেখো, সকাল থেকে এই কেন্দ্রীয় বাজেট দেখার জন্য হাপিত্তেশ করে প্রত্যেকটা মানুষ ছিল, কারণ তাদের বাজারে যে খরচা হচ্ছে সেখানে দাঁড়িয়ে কোনো সুরাহা থাকবে কি, এমনই একাধিক চিন্তা কিন্তু তাদের মনে ছিল। আমার সঙ্গে রয়েছে, দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলাও রয়েছেন, যারা পুরুষরা রয়েছেন। আমি রয়েছে বিধাননগরে। দিদি, আজকে তো বাজেট দেখলেন সকাল থেকে, আপনার রান্নার গ্যাসের দাম থেকে শুরু করে বিভিন্ন যে সুরাহা পেলেন আজকে বাজেটে? সব শূন্য, কিছু পাইনি আমরা যেই আশা আছে টিভি চ্যানেলে বসেছিলাম, 1 ঘন্টা 10 মিনিট উনি ভাষণ দিলেন, তার বিনিময়ে আমাদের ঝুলিটা পুরো শূন্য। বিহারে আগের বছর যখন ভোট হয়েছিল তখন বিহারে ঢেলে দিয়েছে, আমাদের তো পশ্চিমবাংলায় এবারে ভোট, আমাদের জন্য কি দিল? আমাদের তো পুরো শূন্য, আমরা কিছুই পেলাম না, আমরা সাধারণ মানুষ পুরো শূন্য হয়ে গেলাম। আমি আরেকজনের কথা বলি, কি পেলেন আজকে বাজেটে? পাইনি আমরা, সাধারণ মানুষের কোনো উপকারই হয়নি। আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম কমাবে তাও কিছু করেনি, তা আমাদের কোনো লাভই হয়নি। আমি আরো একজনের সাথে কথা বলি, আজকের বাজেট কি মনে হয়, বাংলা কি বঞ্চনা? পুরো দিশাহীন বাজেট, কোনো দিশা দেখতে পেলাম না। এর আগে বিহারে যখন ইলেকশনের আগে 27,000 কোটি টাকা তাদের বাজেটে দিয়েছিল, বাংলা তো সেই তুলনায় কিছুই পায়নি। কমেছে কি? জেনেটিক ওষুধ। কোন ডাক্তার জেনেটিক ওষুধ প্রেসক্রাইব করে? কোনো লাভ নেই। বিড়ির দাম বেড়েছে, বিড়ির দাম বেড়ে কী হবে? জুতোর দাম, জুতো কি রোজ কিনি? দৈনন্দিন জীবনে কি জুতো রোজই লাগে? কিছুই হয়নি, কোনো কিচ্ছু পাওয়া যায়নি। এই বাজেট সম্পূর্ণ দিশাহীন বাজেট। দেখুন, কি বলবো, বাজেটে আমরা ভেবেছিলাম অনেক কিছু পাবো অন্তত বাংলার জন্য, কিন্তু এইটা ঠিক তার উল্টো হয়ে গেল, যে আমরা কিছুই পেলাম না। যে কথা বলছিল আমার আগে যে দাদাটা, জেনেটিক ওষুধ, এখন একটা ডাক্তারখানা দিতে গেলে তার ভিজিট নেয় প্রায় 1000-1200 টাকা। তারা তো আর জেনেটিকের ওষুধটার দাম লিখবে না, সে তো যেরকম ওষুধের দোকান আছে সেখান থেকেই লেখে। তাই যে কি বাজেট করলো, যে করলো সেই বুঝলো। সাধারণ মানুষ, আমরা যে নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষ, এইটাই আমরা বুঝতেই পারলাম না যে আমাদের জন্য হয়তো কোনো কিছু। আরও একজনের সঙ্গে, বাংলার জন্য তো এই যে স্পিড ট্রেন, অর্থনৈতিক করিডর, একেবারে বাংলার জুড়লো, অন্যান্য রাজ্যের সঙ্গে সুরাহা হলো। সবথেকে বড় কথা, আমরা যারা এখানে সাধারণ মানুষ দাঁড়িয়ে আছি, আজকে হচ্ছে 1 ফেব্রুয়ারি 2026। বাংলার মা বোনেদের ঘরের গ্যাসের দাম 49 টাকা বেড়েছে। এর জবাব কি বাংলার বিজেপি নেতারা দিতে পারবে? বাংলার জন্য তারা বলছে সোনার বাংলা করবে, ভালো কথা, সোনার বাংলা করবে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। হাই স্পিড ট্রেন এই সাধারণ মানুষরা কজন উঠবে? বন্দে ভারতের আমাদের মতো পরিবারের মা বোনেরা কি উঠতে পারবে? বাংলার সাধারণ মানুষের সাথে সাধারণ কটা ট্রেন দেওয়া হলো। এর কৈফত 2026-এর বিধানসভা নির্বাচনে বাংলার বিজেপি নেতাদের দিতে হবে। কি মনে হয় আজকে কি পেলেন? আজকে বাজেটে কোনো ছিল? বাজেট কথার অর্থ হবে সাধারণকে নিয়ে একটা বাজেট তৈরি, কিন্তু বাজেটে যেখানে সাধারণ বঞ্চিত আর বড়লোকদের জন্য যারা বাজেট তৈরি হয়েছে সেটা তো বাজেটে নয়। আর বাজেট কথার হতে হবে আমাদের যে দ্রব্যমূল্য, আমরা রোজ কাজে নিত্যকার প্রয়োজনীয় জিনিস, খাবার থেকে শুরু করে একটা যে আমাদের সকাল থেকে যে আমাদের নিত্য প্রয়োজনীয় আমাদের জিনিসগুলো লাগে, সেই রোগ থেকে শুরু করে আমাদের পথ্য, যেটা আমাদের রাজ্য সরকার আমাদের জন্য চিন্তা করে, সেইটা বাজেট আমাদের কোনো দিনই সেন্ট্রাল আমাদের জন্য চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট সবসময় রাজ্য থেকে, এই পশ্চিমবঙ্গ থেকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করে বাজেটটা তৈরি হয়। আজকে আমরা যতবারই আমাদের
পশ্চিমবঙ্গে আমাদের সাধারণ মানুষ আছে বা যারা আমাদের নিত্য রোজগার খেটে খায় তাদের জন্য বাজেটটা কোনোদিন সেন্ট্রাল চিন্তা করে না। সেন্ট্রাল বাজেট তৈরি করে তাদের অঞ্চল হতে করে। যে আয়কর ছাড়ের কোনো জায়গা নতুন করে কাঠামোর পরিবর্তন হলো না, সুরাহা পাবে সাধারণ মানুষ? দেখুন, আয়কর ছাড়ের কথা নতুন কোনো কাঠামো যখন পেলো না, সাধারণ মানুষ সুরা পাবে কোথা থেকে? কোনো সুরাই হবে না। আমরা যেখানে ছিলাম সেখানেই। এর আগে আমরা দেখেছিলাম, এর আগের বাজেটে বলেছিল যে ওষুধের জিএসটির দাম কমে গেছে, ওষুধের দাম কমবে, কিন্তু পরবর্তীকালে দেখলাম ওষুধের দাম কিচ্ছু কমেনি, উল্টো বেড়েছে। আর আজকে যে দিনটা আমরা বসেছিল সবাই সাধারণ মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, যে সামনে আমাদের ইলেকশন, হয়তো পশ্চিমবঙ্গের মানুষের জন্য কেন্দ্র সরকার কিছু তুলে ধরবে, কিন্তু এই 1 ঘন্টা 1.5 ঘন্টা বাজেট দেখে সাধারণ মানুষ হতাশ, আমরা কিচ্ছু পাইনি। আর গ্যাসের দাম ও তো কালকে রাত্রিতেই বাড়িয়ে দিয়েছে, আজকে সকালে ডিক্লেয়ার করেছে। গ্যাসের দাম, ডোমেস্টিকের দাম বাড়িয়ে দিয়েছে, আমাদের ঘরের দাম ওই একই রেখেছে, গ্যাসের নিয়ে কোনো কথা বলেনি। বাজারে চাল ডাল তেল নুন কিছুই কমায়নি, তাই সাধারণ মানুষ যে টিমে ছিল সেই টেবিলে আছে। বাজেটটা সম্পূর্ণ একটা দিশাহীন বাজেট। আমি একটু কথা বলি আরো একজনের সঙ্গে, স্বাস্থ্য থেকে শিক্ষা কতটা আসে? আমি জিএসটি নিয়ে কথা বলছি। আমি বলছি জিএসটি নিয়ে যত আইন আছে সব কেন্দ্রীয় সরকারের আইন, যত আইন আছে সব আইন আছে রক্ষা কবচ কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের। আমাদের রাজ্য সরকারের যারা জিএসটি স্টেট গভর্নমেন্টে আছে তাদের কোনো হাতে কোনো দায়িত্ব নেই, যা দায়িত্ব আছে কেন্দ্রীয় সরকার মন্ত্রীদের। আমি এটুকু বললাম, সবাই বুঝুক, জিএসটি নিয়ে কাজ সবাই বুঝতে হবে, নিজের কাজ জিএসটি। মোদী সরকারের জিএসটি নিয়ে আমাদের রাজ্য সরকারের যত টাকা প্রাপ্ত সেই টাকাগুলো ফেরত দিচ্ছেন আমাদের। অনেক ধন্যবাদ অয়ন আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে নতুন আয়কর নিয়ম। আয়কর কাঠামোতে কোনো রকম পরিবর্তন করা হয়নি, তা একেবারে অপরিবর্তিত রয়েছে। বাজেট পেশের সময় কথা জানিয়ে দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নতুন আয়কর আইনে 31শে জুলাই পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করা যাবে। অডিট হয়নি এমন ব্যবসায়িক মামলা বা ট্রাস্টের 31শে আগস্ট পর্যন্ত রিটার্ন দাখিল করার সুযোগ পাওয়া যাবে। আরও সরলীকরণ করা হবে এই কর কাঠামো, এমনটাই বলেছেন আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আজ যে বাজেট পেশ হলো তাতে সাধারণ মানুষের আদতে কোনো রকম কি সুরাহা হয়েছে? কারণ বিধাননগরের মানুষজন তারা বলছেন যে দিশাহীন বাজেট, কারণ যে জায়গায় তারা একটা প্রত্যাশায় ছিলেন যে সামনে ভোট রয়েছে, বাংলাকে হয়তো কিছু কিছু জায়গায় দেওয়া হবে, কিন্তু দেওয়া হলো না, হাতে শুধুমাত্রই শূন্য এলো। বিধাননগরের মানুষজন যখন কথা বলছেন, তখন শিলিগুড়ি, উত্তরবঙ্গের মানুষজন আজকের এই বাজেট নিয়ে তাদের কি বক্তব্য শোনাবো। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের সর্বপ্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। শিলিগুড়ি সাধারণ মানুষের বক্তব্য শুনলে, কারণ শিলিগুড়িকে একেবারে জুড়ে দেওয়া হচ্ছে যে 7টি হাই স্পিড করিডোর করা হচ্ছে, তার মধ্যে কিন্তু শিলিগুড়ির নাম রয়েছে। কথাই কিন্তু আজকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি উল্লেখ করেছেন। তবে শহর কলকাতার বেশ কিছু মানুষজনের সঙ্গেও আজকের বাজেট নিয়ে আমরা কথা বলেছিলাম। শহর কলকাতার মানুষ তারা কি বলছেন, আজকের বাজেট শুনে কি পেলেন, তারা কি বলছেন শোনাবো। বিহার যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিল পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। বাংলার সঙ্গে কিন্তু এবার জুড়ে যাচ্ছে সরাসরি গুজরাট, মানে ডানকুনি থেকে একেবারে সুরাট পর্যন্ত কিন্তু ফ্রেট করিডর করা হচ্ছে। এই বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শোনাবো। শিল্পায়নে জোর দেওয়া হয়েছে, ডানকুনি থেকে সুরাট পর্যন্ত ফ্রেট করিডর এবং দুর্গাপুরে শিল্প করিডরের জন্য বিশেষ ঘোষণা। পশ্চিমবঙ্গে গত 15 বছরে যে 6,888টা শিল্প চলে গেছে এবং শিল্পে শ্মশান হয়েছে, শিল্প ছাড়া কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধি হতে পারে না, সেই জায়গায় একটি নতুন দিশা আজকের এখানে দেওয়া হয়েছে।
শুভেন্দু অধিকারী বক্তব্য, যেখানে শিল্পায়নে জোর দেওয়া হয়েছে, শিল্পের দিশা এই বাজেট, এমনটাই যখন বলছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তখন তৃণমূল সাংসদরা আজকের এই বাজেটকে কিভাবে দেখছেন দেখুন। কালারলেস, ওডারলেস এন্ড টেস্টলেস বাজেট। নতুন কিছু নেই, কিছু লেকচার আছে কি হবে না হবে, কিন্তু ওরা যেগুলো অ্যানাউন্স করেছে সবই অল ইন দ্য ফিউচার। ইনডিরেক্ট বা ডিরেক্ট ট্যাক্সে কোনো মডিফিকেশন করেনি। এই বাজেট কোনো উৎসাহ সৃষ্টি করবে না। বাংলা নামটা উচ্চারণ হলো না, এটা ভালো বক্তৃতার মধ্যে অনেক রাজ্যের নাম উচ্চারণ হলো, কোথাও একটা কিছু উচ্চারিত হবে এরকম ভাবা গেছে। ভোট আসছে, তোদের ভোটের জন্যই বিজেপি নিজের ভোটের জন্য কিছু বাড়তি আর্থিক সহযোগিতা করতে পারত, যেটা বিহারের ক্ষেত্রে, অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে করেছে, সেটাও বাংলার জন্য করতে পারবে না। बजट जो है ये देश का बजट नहीं है, विकसित भारत का बजट नहीं है, ये लपेटू बजट है, ये फेंकू बजट है, सिर्फ घोषणाबाजी हुई है। लेकिन आपने जो समाज के महत्वपूर्ण अंग है, चाहे महिलाएं हो, हमारे किसान वर्ग हो, युवा पीढ़ी हो, या उनके रोजगार का मामला हो, या कैसे रोजगार और पैदा करेंगे, इन सारी बातों पे आपने जरा भी रोशनी डालने की कोशिश नहीं। বড় বড় ঘোষণা হয়েছে ঠিকই, তবে এই বাজেটে কোনো রকম দিশা নেই, এমনটাই তৃণমূল সাংসদরা বলছেন, এবং একই সঙ্গে বলছেন ভোট বাংলায় বিজেপি জানে কোনো ভোট পাবে না, এবং সে কারণেই এই প্রাপ্তি বাংলার, এমনটাই বলা হচ্ছে কিন্তু তৃণমূল সাংসদদের তরফ থেকে। আপনাদেরকে শোনাচ্ছিলাম তৃণমূল সাংসদদের বক্তব্য, যারা এক কথায় বলছেন যে এই বাজেট একেবারে দিশাহীন বাজেট। সুদের দাম কমলে পরে তার সুবিধে কি বাংলা পায় না? উত্তরবঙ্গ থেকে শিলিগুড়ি থেকে স্পিডে বারাণসী। অতএব যারা এই নির্বাচনের মুখে ছিলেন যে 4-5টা লক্ষ্মী ভান্ডার গোছের ভাতা দিয়ে দেবে কেন্দ্রীয় সরকার, এটা তো কোনো মমতা ব্যানার্জির মতন ট্রেডমিলে হাঁটা বাজেট নয়, এটা ভারতবর্ষকে সংস্কারের দিকে নিয়ে যাওয়া একটা বাজেট। সজল ঘোষ তিনি বলছেন যে এই বাজেট হচ্ছে ভারতবর্ষকে একটা সংস্কারের দিকে নিয়ে যাওয়ার একটা বাজেট, এমনটাই তিনি বলছেন। রাহুল গান্ধী কি বলছেন? বাজেট নিয়ে কেন্দ্রকে নিশানা করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ভারতের সংকটের দিকে চোখ বুজে থাকা একটা বাজেট, এমনটাই উল্লেখ করেছেন তিনি এক্স হ্যান্ডেলে। যুবক যুবতীরা বেকার, কমছে উৎপাদন, মূলধন তুলে নিচ্ছেন বিনিয়োগকারীরা, সঞ্চয় কমছে সাধারণ মানুষের, দুর্দশার মধ্যে রয়েছেন কৃষকেরা, বিশ্বব্যাপী ধাক্কার আশঙ্কা উপেক্ষা হচ্ছে। বাজেট নিয়ে কেন্দ্রকে এভাবেই তোপ দেখেছেন রাহুল গান্ধী। তিনি এক্সে পোস্ট করেছেন এবং সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে তিনি উল্লেখ করছেন যে ভারতের সংকটের দিকে চোখ বুজে থাকা একটা বাজেট করা হয়েছে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রাজীব রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করলেন, তারপরে রাহুল গান্ধী তিনি এক্স হ্যান্ডেলে তোপ দেখেছেন এবং তিনি বলছেন এটা একটা আসলে ভারতের যে মূল সমস্যা, মূল যে সংকট, সেই দিকে তাকিয়ে এই বাজেট করা হয়েছে। তোমাকে প্রথমেই জানিয়ে রেখি যে রাহুল গান্ধী এই বাজেট পেশ করার সময় লোকসভায় উপস্থিত ছিলেন এবং তিনি যখন বেরিয়ে আসেন সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন, তখন আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তিনি কিন্তু তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া জানাননি এবং পরবর্তীতে তিনি সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডেলে যে পোস্ট করেছেন তাতে তিনি কিন্তু সরকারকে একেবারেই এক হাত নিয়েছেন বলা যেতে পারে। তিনি বলছেন যে একেবারেই যে অন্ধের মতো এই বাজেট পেশ করা হয়েছে, যেখানে দেশের যে প্রকৃত সমস্যা, দেশের যে ক্রাইসিস গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সরকার চোখ বুঝে রয়েছে এবং সেখানে সেগুলি সমাধানের করার পরিবর্তে অন্ধের মতোই চোখ বন্ধ করেই বাজেট পেশ করে দেওয়া হয়েছে। যখন কর্মহীন মানুষ রয়েছেন, যুবকদের কাছে কাজ নেই, যখন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, যখন দেখা যাচ্ছে কৃষকদের কথা নেই, যখন কৃষকরা এক বিপর্যয়ের মধ্যে রয়েছে এবং এই যে আন্তর্জাতিক স্তরেও যে সমস্যা রয়েছে, আন্তর্জাতিক স্তরে ভারতের মান সেখানে নিম্নগামী হয়ে যাচ্ছে, সেই জায়গায় কেন্দ্রীয় সরকার সমস্ত বিষয়গুলিতে চোখ বন্ধ করে এই বাজেট পেশ করেছে, এমনটাই কিন্তু বিরোধী দলনেতা লোকসভার রাহুল গান্ধী তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন এবং স্বাভাবিকভাবেই এই সরকারের বিরোধিতা যে করবেন এবং এই সরকারের পেশ করা বাজেটের যে বিরোধিতা করবেন সেটা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে তিনি যে বিষয়গুলি তুলেছেন, অর্থাৎ কৃষকদের দুরবস্থা, কর্মসংস্থান এবং দেশের যে জ্বলন্ত সমস্যাগুলো, সেগুলো সম্পর্কে সরকারকে কিন্তু তিনি বিরুদ্ধে ছাড়েননি। একদমই রাজীব, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে রাহুল গান্ধী তিনি যখন বলছেন জ্বলন্ত সমস্যাকে অ্যাড্রেস করা
হয়নি, চোখ বন্ধ করে বাজেট তৈরি করা হয়েছে, এমনটা যখন এক্স হ্যান্ডেলে পোস্ট করছেন রাহুল গান্ধী, তখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন? তিনি বলছেন এই বাজেট আসলে সংস্কারমুখী বাজেট হয়েছে, একটা ঐতিহাসিক বাজেট হয়েছে। বিশ্ব অর্থনীতিতে তৃতীয় শক্তি ভারতবর্ষ হতে চলেছে, বিকশিত ভারত আরো মজবুত হবে, এটাই বলছেন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কি বলেছেন দেশের প্রধানমন্ত্রী, শোনাবো। एक ऐसा यूनिक बजट है जिसमें फिस्कल डेफिसिट कम करने, इन्फ्लेशन कंट्रोल करने पर फोकस है और इसके साथ ही बजट में हाई कैपेक्स और हाई ग्रोथ का भी समन्वय है। কথা বলবো রাজীব এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। রাজীব, বিরোধীরা যতই সমালোচনা করুন না কেন, এক্ষেত্রে প্রধানমন্ত্রী তিনি তো বলছেন এটা একটা ঐতিহাসিক বাজেট, এমনকি লোকাল টু গ্লোবাল হওয়ার বাজেট। একেবারেই প্রত্যেকবার বাজেট পেশের পর কিন্তু এই লড়াই চলতেই থাকে, এবারও নতুন কিছু নয়। কিন্তু এক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে বিরোধী রাজনৈতিক দলগুলি তারা কিন্তু এই বাজেটের একেবারে প্রকাশ্যেই সমালোচনা করছেন, তার কারণে এই বাজেট থেকে প্রাপ্তি কি হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষ সেটি বুঝে উঠছেন না। বাজেটে মূল্য বৃদ্ধি কমানোকে দিশা রয়েছে এমনটাই নরেন্দ্র মোদী বলছেন। তিনি বলছেন যে মূল্য বৃদ্ধি কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ এবং বিশ্বের ক্ষেত্রে যে তৃতীয় অর্থনৈতিক একটি দেশ, সেই বৃহৎ অর্থনৈতিক দেশ হয়ে ওঠার যে প্রচেষ্টা, সেই চেষ্টা থাকছে, কথা তিনি যখন বলছেন তখন কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে বিরোধীরা যে বিষয়গুলি তুলছেন, যে জ্বলন্ত ইস্যুগুলি, কর্মসংস্থানের স্পষ্ট বার্তা কোথায়, বিনিয়োগের স্পষ্ট বার্তা কোথায় এবং কৃষকদের দুর্দশা দূর করার জন্য বার্তা কোথায়, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন উঠছে। এক্ষেত্রে যে দীর্ঘকালীন যে একটা দিশা দেখানো, দূরদৃষ্টি নিয়ে বাজেট করা, এই বিষয়গুলি সরকার বললেও বিরোধীরা মনে করছেন এবং বিশেষত অর্থনৈতিক বিশেষজ্ঞরাও মনে করছেন যে সরকার এক্ষেত্রে অনেকটাই মুখ বাঁচানোর চেষ্টা করছে। এবার বাজেটে বিশেষ কোনো ঘোষণা, বিশেষ কোনো বড় কোনো উদ্যোগের ঘোষণা সেসব কিন্তু নেই। যদিও তোমাকে জানিয়ে রাখি এই পার্সপেক্টিভে বাংলার নেতারা যে কথা বলছেন, বিশেষত বাংলার বিজেপি নেতারা, যে কিছু ঘোষণা, ছোটখাটো কিছু ঘোষণা হতে পারে, রাজনৈতিক মঞ্চ থেকেও হতে পারে, অর্থাৎ বাংলায় ভোট আসছে, নির্বাচন আসছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। রাজীব, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ফের মেক ইন ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেছেন, আরো একবার ঠিক কি বলেছেন এই বিষয়ে তিনি শোনাবো। इंडिया और आत्मनिर्भर भारत अभियान को नई रफ्तार के लिए महत्वाकांक्षी रोड मैप प्रस्तुत किया गया है। इस बजट में नई उभरती इंडस्ट्रीज यानी सनराइज सेक्टर्स को जिस मजबूती के साथ समर्थन दिया गया है वह अभूतपूर्व है। এত কথা যখন বলা হচ্ছে তখন সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা এই বাজেটকে কি, দুর্গাপুরের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, দুর্গাপুরের মানুষ এই বাজেট নিয়ে কি বলছেন শোনাবো। আমরা দুর্গাপুরের বাসী এবং দুর্গাপুরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে একটা বিরাট কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আসবে। নিঃসন্দেহে একটা ভালো খবর। সুতরাং পাওয়ারের অভাব নেই, জায়গার জন্য অভাব হয়তো নেই, তো যে সমস্ত রুগ্ন কারখানাগুলো সেগুলোকে বাঁচিয়ে তুললে মনে হয় শিল্প করিডোর করার অর্থটা যুক্তিবহ। এটা আজকে যে ঘোষণা বাজেটে, সেটা যদি বাস্তবে রূপায়ণ হয় তাহলে আমাদের জেলা এবং আমাদের দুর্গাপুর এবং রাজ্যের জন্য একটা বড় সুখবর বলে আমরা মনে করছি এবং তাতে প্রত্যেকেই আমরা উপকৃত হব। দুর্গাপুরের শিল্প করিডোর এবং সে কারণে অনেকেই বলছেন তারা খুশি হয়েছেন দুর্গাপুরকে এভাবে জুড়ে দেওয়ার জন্য। কিন্তু বীরভূমের মানুষ, বোলপুরের মানুষ, তারা কিভাবে দেখছেন আজকের এই বাজেটকে? খুশি তারা? দেখাই। জিএসটি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট কমিয়েছে, এবারে আরো কিছু কিছু ক্ষেত্রে যদি কমানো হয় তাহলে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম কমবে, দেশের ইনফ্লেশন রেটটাও কমবে। মানুষ চাই তাদের হাতে ক্রয় ক্ষমতা বেশি থাকুক, অতএব ট্যাক্স বাড়িয়ে দিলে মানুষের তো কেনার ক্ষমতা কমে যাবে। তাই আশা করবে ট্যাক্স স্ট্রাকচার এমন করবে না যাতে মানুষের ক্রয় ক্ষমতা কমে যায়। গভর্নমেন্ট গতবারের বাজেটে ইনকাম ট্যাক্সটা তো ছাড় দিয়েই ছিল, তো এইবারেও সেই ছাড়টা অন্তত যদি বজায় রাখে তাহলে সেটা আমাদের ডিসপোজেবল ইনকামটা অনেকটাই বাড়াবে।
আর এই বাজেটের মধ্যে আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অনুপ্রবেশ বিতর্কের মাঝে এবার চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর নিয়ে সরব হচ্ছেন কে? কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চিকেন স্নেককে বাদ দেওয়া হবে। কয়েকদিন আগে দিল্লিতে এই স্লোগান উঠেছে, চিকেন স্নেক ভারতের ভূমি, কারো হাত দেওয়ার কোনো রকম ক্ষমতা নেই। গতকাল শিলিগুড়ি থেকে এই হুঙ্কার দিয়েছিলেন অমিত শাহ। ওপার বাংলায় বারবার চিকেন স্নেক কেটে নেওয়ার ফাঁকা আওয়াজ তোলা হচ্ছে, তবে এই জায়গা কেউ হাত দিতে পারবে না, গতকালই হুঙ্কার দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুপ্রবেশ এই মুহূর্তে যে প্রথম প্রায়োরিটি ভারত সরকারের কাছে, তা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুধু তাই নয়, অনুপ্রবেশ বন্ধ করতে যে কোনো রকম পদক্ষেপ ভারত সরকার নেবে তা একাধিকবার বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ এর সঙ্গে জমি হস্তান্তর নিয়ে রাজ্য সরকারের টানাপোড়েনেও সরব হয়েছেন তিনি, কিন্তু সবথেকে ইঙ্গিতপূর্ণভাবে বাংলা বান্ধার এই লাগোয়া জায়গায় এসে অমিত শাহ তিনি জানিয়ে দিয়েছেন, চিকেন স্নেক নিয়ে যারা বড় বড় কথা বলছেন তাদেরকে মনে রাখতে হবে এটা ভারতের জায়গা, কারুর বাবার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি নয়। এর আগে আমরা দেখেছি ডক্টর ইউনুস থেকে শুরু করে হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের একাধিক হঠাৎ করে গজিয়ে ওঠা নেতা বারবার করে চিকেন স্নেক দখলের হুমকি দিয়েছিলেন। আর এই প্রথম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হুঁশিয়ারি দিয়ে বুঝিয়ে দিলেন, চিকেন স্নেক নিয়ে এই অসংযত বারবার করে মন্তব্য, যথার্থপূর্ণ মন্তব্য ভারত সরকার আদতেও ভালোভাবে দেখছেন না, এবং কড়া হুঁশিয়ারির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে বড় সড়ো কি কোনো পদক্ষেপ তারা নিতে চলেছেন। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, বাংলা বান্ধা। আর এবার সেই কথা রাখার পালা, কারণ কথা দিলে আমরা কথা রাখি। আজ জানিয়ে দেব কারা কারা পুরস্কার জিতে নিয়েছেন। গতকালে কি প্রশ্ন ছিল সেটাও বলে দিই। মুর্শিদাবাদে নতুন পুলিশ সুপার কে হয়েছেন সেই প্রশ্ন ছিল, আর যারা উত্তর দিয়েছেন, যারা পুরস্কার জিতে নিয়েছেন কারা তারা: পিয়ালি মিত্র, কলকাতা; অলোক প্রসাদ চট্টোপাধ্যায়, কসবার, কলকাতার বাসিন্দা, তিনি কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন। সায়ন মাঝি, পাইকপাড়া, কলকাতার বাসিন্দা, তিনিও কিন্তু পুরস্কার জিতে নিয়েছেন। পিয়ালি মিত্র, রবীন্দ্রনগর, শিলিগুড়ি, তিনি পুরস্কার জিতে নিয়েছেন। শান্তনু বোস, চেতলার বাসিন্দা, শহর কলকাতা, তিনিও পুরস্কার জিতে নিয়েছেন। সুদীপা বেড়া ঘরাই, ময়না, পূর্ব মেদিনীপুর, তিনিও কিন্তু সঠিক উত্তর দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন। আর আজকের প্রশ্ন জানতে অবশ্যই নজর রাখুন ঠিক রাত 8টায় জি 24 ঘন্টায়। দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাজেটে জুড়ল ভোটমুখী বাংলা, কেন্দ্রের নজর উত্তরবঙ্গ, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর। বাজেটে ডানকুনি, সুরাত পণ্য করিডোরের প্রস্তাব, দুর্গাপুরের শিল্প করিডোর। বাজেটে অপরিবর্তিত আয়কর কাঠামো, আয়কর জমার সময়সীমা বেড়ে 31শে জুলাই। 1 এপ্রিল থেকে নতুন আয়কর আইন, ছোটখাটো আয়কর ফাঁকিতে জেলের বদলে জরিমানা। বাজেটে সস্তা বিদেশ যাত্রা, দাম কমলো ক্যান্সারের ওষুধ সহ 17টি জীবনদায়ী ওষুধের, সস্তা হলো জুতো, দামি হচ্ছে মদ, সিগারেট। নির্মলার বাজেটের হতাশ শেয়ার বাজার, দালাল স্ট্রিটে রক্তক্ষরণ। প্রথমে শেয়ার বাজারে ধস, নামলো সেন্সেক্স, নিফটি, পরে কিছুটা বাড়লো 2 সূচক। নির্ভুল কাট সত্যি, কাউকে ভয় না পাওয়ার সাংবাদিকতা, শুধু মানুষের কথা বলা, একমাত্র জি 24 ঘন্টায় রোজ রাত 8:55 দেখুন যা বলবো সত্যি বলবো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। নিবেদন করলেন বিশুদ্ধতার 100টিরও বেশি প্যারামিটারে পতঞ্জলি মধু 100% সঠিক, এবং পতঞ্জলি গরু দুধের ঘি, ঘরোয়া পদ্ধতিতে মায়ের হাতে তৈরি গরু দুধের ঘি সর্বশ্রেষ্ঠ। নমস্কার, জি 24 ঘন্টা যা করে স্টুডিও থেকে নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে।
3:03 খবর অবশ্যই নজর রাখতে হচ্ছে বাজেটের দিকে, কারণ আজকে বাজেটে বাংলার জন্য কি বরাদ্দ থাকবে সেদিকে নজর ছিল। ভোটমুখী বাংলায় কি বরাদ্দ থাকে, কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কি বরাদ্দ রাখেন বাংলার জন্য নজর ছিল, কিন্তু কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ। বাজেটে বাংলার দিকে যদি নজর রাখা যায়, দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর এবং আমরা দেখলাম যে পণ্য পরিবহনের জন্য ফ্রেট করিডোরের ঘোষণা। জানাবো আরো বিস্তারিতভাবে। একেবারে নীলাঞ্জনার পাশাপাশি আমি নিউজ রুম থেকে দর্শকদেরকে জানাবো যে ভোটমুখী বিহারের জন্য যতটা দরাজ হস্ত ছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ভোটমুখী বাংলার জন্য ততটা কি দরাজ হস্ত হলেন? সেই সঙ্গে আমি শুক্লা রয়েছি আপনাদের সঙ্গে এবং আমি জানাবো অবশ্যই সাধারণ মানুষের নজর থাকে আজকে যে কোন কোন জিনিসের দাম বাড়লো আর কোন কোন জিনিসের দাম কমলো। সামগ্রিকভাবে সাধারণ মানুষ এই বাজেটে কি আদতে খুশি নাকি অখুশি, জানাবো অবশ্যই। একদম শুক্লার কথা রেস ধরেই বলা যায় যে সাধারণ মানুষের তো একটা প্রত্যাশা ছিল, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ এই বাজেট থেকে তাদের প্রত্যাশা ছিল যে ভোটমুখী বাংলায় নির্মলা সীতারামন যেমনটা বিহারের ক্ষেত্রে একেবারে ঢালাও ঘোষণা হয়েছিল, বাংলার জন্য কি তাই হবে। কিন্তু যে করিডোরের ঘোষণা হলো, হাই স্পিড রেল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ফ্রেট করিডোর, সেতে ইতিমধ্যে আমরা জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে হামটি ডামটি বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় কার্যত কটাক্ষের সুর। বিমাত্রী সুলভ বাজেট হয়েছে, কিন্তু প্রধানমন্ত্রী ঐতিহাসিক বাজেট বলছেন, লোকাল টু বিশ্বের দরবারে পৌঁছে যাওয়ার বাজেট বলছেন। কেন্দ্রের নজরে উত্তরবঙ্গ থাকলেও আমজনতার কি বক্তব্য আমরা সেই জানবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, বাসুদেব একেবারে আসানসোল থেকে রয়েছেন। বাসুদেব, সাধারণ মানুষের একটা প্রত্যাশা তো ছিলই বাজেট পেশের পর, এবার কি বলছে আমজনতা? জনতা কিন্তু অতটা খুশি নয় আসানসোলের, কারণটা হচ্ছে যে আসানসোল নাকি সেভাবে কিছু পায়নি এবং এই ঘোষণা সেটা নাকি আগেও হয়েছিল এবং যে ফ্রেট করিডোরের কথা বলা হচ্ছে সেই ফ্রেট করিডোর বহু বছর আগেই সেটা শুরু হয়েছে এবং তার কাজও কিন্তু ইতিমধ্যেই চলছে। তাই আসানসোল কি পেল এবং কতটা, আমরা একটু একজন মাস্টার মশাইকে পেয়েছি, একটু জানার চেষ্টা করব যে কতটা আপনারা বাজেটে। आसनसोल में के लिए तो कुछ दिख नहीं रहा हमको। दुर्गापुर को इंडस्ट्रियल हब बनाने का कोशिश किया जा रहा है, लेकिन सरकार से हम जानना चाहेंगे कि क्या आसनसोल, रानीगंज, अंडाल के लोकल जो लड़के हैं, बेरोजगार हैं, उन लोग के लिए कुछ सुनिश्चित व्यवस्था किया गया है, वहाँ पर उनको नौकरी दी जाएगी। और सरकार चाहते हैं कि वंदे भारत ट्रेन आसनसोल से चले और शिक्षा के क्षेत्र में भी कुछ सुधार किया जा सके, क्योंकि यहाँ पर बहुत ज़्यादा फ़ी है बच्चों लोग को, जो काफ़ी ज़्यादा परेशानी होती है, उनको अपना लाइफ में आगे बढ़ने में दिक्कत होता है। क्या কি বলবেন? অর্থাৎ দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে যারা রয়েছে এবং বেশিরভাগ যারা এখানে রয়েছে আসানসোলের বাসী, তাদের কিন্তু বেশিরভাগের বক্তব্য যে শিক্ষা, মানে শিক্ষাতে যখন তারা হায়ার স্টাডি পড়তে যাচ্ছে তখন যেমন সাধারণ যারা রয়েছে অভিভাবক তাদেরকে প্রচুর টাকা দিতে হয় কারণ হায়ার স্টাডিতে, সেটা যেমন কাটানো হোক। পাশাপাশি আসানসোল কিন্তু সেইভাবে পায়নি, কারণ আসানসোল হচ্ছে শিল্প নগরী। সেই শিল্প নগরীতে কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে, যেমন হিন্দুস্তান কেবল সেটা বন্ধ আছে, সেটা খোলেনি। পাশাপাশি এখানে বার্ন স্ট্যান্ডার্ড রয়েছে, রেলের ওয়াগন তৈরি হয়, সেটা খোলেনি। আসানসোলবাসী কিন্তু কিছুটা হলেও হতাশ এই বাজেটের পর। প্রধানমন্ত্রীর একটি কোট আপনাদের মনে করাই, गंगा जी बिहार से बहते हुए बेंगल तक आया है, প্রধানমন্ত্রী বলেছিলেন। আর সবচেয়ে বড় বিষয় কি জানেন, বিহার ভোটের পর বাংলার মানুষ ভেবেছিলেন যে বিহারের মতোই একইভাবে বাংলার মানুষরাও, এই ভোটমুখী বাংলার মানুষরা অনেক কিছু পাবেন। কিন্তু প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি এবারের এই ভোটমুখী বাংলার বাজেটে প্রতিফলিত হয়নি। কেন হয়নি? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা প্রকাশ্যে খুব স্পষ্টভাবে বলছেন জনবিরোধী বাজেট, দলিত বিরোধী বাজেট, মহিলা বিরোধী বাজেট, গরিব বিরোধী বাজেট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, কি বলেছেন শোনাই। Financial budget of 26 and 27, it is totally full of sound and fury. Totally it's a directionless, visionless, missionless, actionless. Economy is derailed, anti-women, anti-poor, anti-farmers. Education funds, education subsidy declined, social security subsidy declined, fertilizer subsidy declines,
It is totally garbage of lies. We have already announced 6 economic corridors. It will include Dankuni to Bardhaman, to Bakura, to Durgapur, to Purulia. Other is Kalyani to Bardhaman, Birbhum, Malda, Siliguri, Kuchbihar. 6 economic corridors which will cover out the state. So what they said about 3 corridors, that is absolutely a garbage of lies. মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরব হচ্ছেন তখন সংসদের বাইরে বেরিয়ে বাজেট পেশের পর সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি বাংলায় হেরে যাবে জেনেই বাংলার জন্য কোনো বরাদ্দ করা হয়নি। বাংলার জন্য এই বাজেট হতাশাপূর্ণ, বেসলেস বাজেট বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার আগে ঠিক একইভাবে বলে গেলেন যে এই বাজেটকে একেবারে হতাশার বাজেট। অভিষেক বন্দ্যোপাধ্যায় একই সুরে সরব হয়েছেন, শুনুন। বাংলার জন্য কোনো রকম কোনো বরাদ্দ বা কোনো রকম কোনো প্রতিকার বা আর্থিক প্যাকেজ বা সমাধান কিছুই আনেনি এবারে। বাংলার কৃষক হোক, শ্রমিক হোক, তপশিলি হোক, জনজাতি, মৎস্যজীবী হোক, কারোর জন্য কিচ্ছু নেই এবারে। যুব সমাজের জন্য আলাদা কোনো কর্মসংস্থানের দিশা বা রোডম্যাপ কিছুই করা হয়। 85 মিনিট খালি ফাঁটে বুকে কাটিয়ে দেওয়া হয়েছে। ডানকুনি সুরাট করিডোর আগের বারও বলা হয়েছে, সেটাই নতুনভাবে বলা হয়েছে। নতুন বোতলে পুরনো মদ। বেসলেস, মিশনলেস, ভিশনলেস বাজেট এবং চূড়ান্ত হতাশা থেকে এই বাজেট আমার মনে হয় অর্থমন্ত্রী পেশ করেছে। কিছুই নেই এবারে যে কোনো শ্রেণীর পক্ষেই। দেখবেন সে শ্রমিক হোক, কৃষক হোক, যারাই রয়েছে, কারোর জন্য কংক্রিট কোনো সলিউশন বা প্রতিকার বা সমাধান এই বাজেটে নেই। এই বাজেট আমি সেই কারণে বলছি মিশনলেস, ভিশনলেস এবং বেসলেস, দিশাহীন বাজেট। আপনাদেরকে শোনাবো যে শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন এই বাজেট বাংলাকে সমৃদ্ধ করবে। কি বলেছেন শুনুন। বাংলা তো মুখ্যমন্ত্রী ছিল, আমার বাংলা, মানে শয়নে স্বপনে জাগরণে উনি বুঝেছেন যে বিদায় আসন্ন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কালের দেওয়ালি, কেউ বদলাতে পারবে না। বলছে ঐতিহাসিক বাজেট, আরেক পক্ষ বলছে দিশাহীন বাজেট। মানে রাজনৈতিক তরজাটা চলছে যেমন চলবে, কিন্তু সাধারণ মানুষ, বাংলার সাধারণ মানুষ, তারা কি বলছেন, কি প্রতিক্রিয়া আসছে বিভিন্ন প্রান্তে আমরা যাচ্ছি এবং বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের বক্তব্য নেওয়ার আমরা চেষ্টা করছি। কথা বলবো এই মুহূর্তে হুগলির দিকে সরাসরি নজর রাখতে হচ্ছে আমাদের প্রতিনিধি বিধান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। সরাসরি বিধান, বাজেট পেশ হয়েছে, অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। হুগলির সাধারণ মানুষ, আম জনতা এই বাজেটের পর কি বলছেন, তারা প্রত্যাশা কি পূরণ হয়েছে? দেখো শুনলা, এটাই তো প্রশ্ন, কারণ এই বাজেট নিয়ে ইতিমধ্যেই শাসক বিরোধী চর্চা শুরু হয়ে গিয়েছে। এবং হুগলির ক্ষেত্রে তুমি যেটা জিজ্ঞাসা করছিলে, যে হুগলির ক্ষেত্রে যদি বলা হয় যে ডানকুনি থেকে সুরাট পর্যন্ত যে ফ্রেড করিডোরের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, সেই ঘোষণা নিয়েও কিন্তু চর্চা চলছে সমানে। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেল মিনিস্ট্রিতে ছিলেন, তিনি ডানকুনি থেকে লুধিয়ানা এই ফ্রেড করিডোরের একটা ঘোষণা করেছিলেন। তার কাজও শুরু হয়েছিল, পরবর্তী সময় সেটা বন্ধ হয়ে যায় এবং আবারও সেই ঘোষণা। স্বাভাবিকভাবে বুঝতে পারছি যে ডানকুনি শুধু মানুষরা, হুগলি জেলার মানুষ কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন। এবং সরাসরি তুমি যেটা বলছিলে সাধারণ মানুষের চলে যাবো, আজকে বাজেট হয়েছে, সাধারণ মানুষ হিসেবে কি বলবেন, কতটা প্রত্যাশা করবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে বাজেট সম্বন্ধে এখন কি হয়েছে না হচ্ছে সেগুলো তো এখনো পুরো সবকিছু জানতে পারিনি। তো সাধারণ মানুষের জন্য অবশ্যই এটা দরকার যে যেটাই হোক না কেন, সাধারণ মানুষের জন্য বাজেটটা এমন হওয়া দরকার যাতে মধ্যবিত্ত মানুষের যেন উপকার অ্যাটলিস্ট এই দিতে হয় যেন। কারণ দেখুন, আমাদের তো অ্যাকচুয়ালি অনেক মানুষই আছেন যাদের ইনকামটা সীমিত চাই, কিন্তু এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। তো সেই জায়গাটা যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা, গ্যাসের দাম কমা, এই ধরনের জিনিস থাকে, তবু মানুষের সুরা, আমাদেরও সুরা হয় অবশ্যই। তো আমার মনে হয় যে সাধারণ মানুষ যাতে উপকৃত হয় এমন একটা বাজেট পেশ করা উচিত।
কর্মসংস্থানের কোনো দিশা নেই বলা হচ্ছে, একটু বলুন। কর্মসংস্থান তো দিশা নেই, কেননা নর্মালি কর্মসংস্থান বলতে আমাদের এই এলাকায় যে নর্মাল আমরা শ্রমিকরা কাজ করে এই বাজেটে তাদের জন্য কোনো উপকার নেই। নর্মালি এই বাজেট তো বড় লোকদের বাজেট আমার যেটুকু মনে হয়েছে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিস যেটা উনি বলছিলেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরে কোনো কিছু হয়নি। এটা মেনলি আমাদের যেটা দরকার ছিল, আমরা ভেবেছিলাম এই বাজেটে অন্তত পেট্রোল ডিজেলের দামের উপরে কিছু একটা ভাবা হবে, সেটাও ভাবা হয়নি। গ্যাসের দামের যেটা নিত্য প্রয়োজনীয়ের মধ্যে গ্যাস একটা অমূল্য জিনিস, যেটা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এখন লাগে, সেই গ্যাসের উপরও কোনো কিছু বাজেটে বলা হয়নি। এবার সাধারণ মানুষ যে 10,000, 15,000, 20,000 টাকা রোজগার করে, তাকে এখন 30,000, 40,000 টাকা খরচ হয়ে যাচ্ছে তার একটা সংসার চালাতে মাসে। তো এই ব্যাপারগুলো নিয়ে তো এটা আমার মনে হয়েছে যে এই বাজেট পেশ হয়, আর আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে, ভোটের উপর চিন্তা করে হয়তো এই বাজেট করা হয়েছে, বলতে পারবো না। আমি খুবই সংক্ষিপ্তভাবে যেটুকু বুঝলাম যে এই বাজেটে সাধারণ মানুষের কোনো উপকার নেই। একদমই শুক্লা, তুমি বুঝতে পারছো যে সাধারণ মানুষেরও প্রতিক্রিয়া এটাই যে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য কোনো উপকার এই বাজেটে হবে না, অন্তত তারা এটাই মনে করছেন। বুঝতে পারছি। বিধান, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। এবং বিভিন্ন জায়গার সাধারণ মানুষ, আম আদমির প্রতিক্রিয়া আমরা পাচ্ছি যে কিছু হলেও তারা কিন্তু হতাশ। যে এক্সপেকটেশন তাদের ছিল সেই এক্সপেকটেশন কিন্তু পূরণ হয়নি, এমনটাই তারা বলছে। কিন্তু উত্তরবঙ্গে কেন্দ্রের নজরে তো উত্তরবঙ্গ রয়েছে, যে বরাদ্দ বাংলার ক্ষেত্রে এসেছে 3টি করিডোর, শিল্প করিডোর রয়েছে, ফ্রেট করিডোর রয়েছে এবং হাই স্পিড রেল করিডোর। আর এই হাই স্পিড রেল করিডোরের মধ্যেই পড়ছে শিলিগুড়ি। দিল্লি, বারাণসী, শিলিগুড়ি হাই স্পিড রেল করিডোরের ঘোষণা অর্থমন্ত্রী করেছেন। শিলিগুড়ির মানুষ তারা এই বাজেট ঘোষণার পর কি বলছেন শুনি। শিলিগুড়িতে বেনারসি ট্রেন যে হাই স্পিড করিডোর করা হলো, খুব ভালো হয়েছে। শিলিগুড়ির লোক বেনারসি পর্যন্ত অ্যাক্সেস করতে পারবে। ভারতবর্ষের প্রধান তীর্থক্ষেত্রের সাথে শুধু শিলিগুড়ি নয়, পুরো উত্তর পূর্ব ভারত এর উপকৃত হবে। এই যে অবহেলিত উত্তরবঙ্গ অনেক দিক দিয়ে অর্থনৈতিক জোয়ার আসবে। আমাদের আশা করব আমাদের শিল্পক্ষেত্রে কিছু উন্নতি হবে, আমাদের যাতায়াত ব্যবস্থার উন্নতি হবে, পরিবহন ব্যবস্থার উন্নতি হবে। শিলিগুড়ির পাশাপাশি এবার কলকাতার ছবিটা আপনাদেরকে দেখাবো। যা পেয়েছে সেই আন্দাজে তো আমরা তো বাংলায় বিহারের মতন সেরকম এখনো পাইনি। তাতে গরিবদের কোনো উন্নতি হয়নি, গরিবরা শেষ হয়ে যাচ্ছে। যা হচ্ছে বড় লোকদের হচ্ছে না, গরিবদের কি হয়েছে? সকলে আমরা অনেকদিন থেকে ভাবছিলাম যে একটা হাই স্পিড ট্রেন আসবে, শুনছিলাম, অবশেষে সেটা বিলটা পাস হলো, এটা জেনে খুব ভালো লাগলো। সাধারণ মানুষের কথা আরেকটু ভাবলে ভালো হতো, আরেকটু ভাবা উচিত ছিল। একটা মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেল। উত্তরবঙ্গের মানুষ স্বাভাবিকভাবেই তারা খুশি, তাদের বক্তব্যে পরিষ্কার। কলকাতার মানুষজন, তাদের মধ্যে থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। তবে আরামবাগের মানুষজনের সঙ্গে আমরা কথা বলেছিলাম। আরামবাগের মানুষজন তারা কি বলছেন বাজেট শোনার পর আজ দেখাবো। কোনোভাবেই খুশি না, তো খুশি হবে কি করে? তো মানুষ মারা কল করে বোঝা যাবে, বাজেটটাই তো মানুষ মারা কল। ইন্ডিয়ান গ্যাসের দাম বাড়ানো যাই বাড়ুক, 10 টাকা বাড়ুক, 20 টাকা বাড়ুক, 50 টাকা বাড়ুক, সেটা প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। বাংলা চিরকালে পরিচিত থাকে কেন্দ্রের কাছে, এবারেও তাই পেয়েছি। এটা আমাদের কাছে নতুনত্ব কিছু নয়, আমরা পেয়ে প্রতিবারই পাই হতাশা। বাজেটে বাংলা পুরোপুরি বঞ্চিত, সব দিক থেকেই যেমন বঞ্চিত হয়েছে, আজকের বাজেটেও বাংলা বঞ্চিত। যার জন্য মানুষ নরেন্দ্র মোদীর সরকারকে ভোট দিয়েছে, বিজেপি সরকারকে ভোট দিয়েছে, সে বিজেপি সরকারের কোনো ধরনের সদর্থক ভূমিকা বাংলা পায়নি। আজও পর্যন্ত আমরা নিরাশায় থাকলাম, এর ফল কিন্তু ভুগতে হবে। বিভিন্ন জায়গার আম আদমির প্রতিক্রিয়া আপনারা শুনছিলেন। কেউ ভাবছে আরো কিছুটা হলে বোধহয় ভালো হতো। মিশ্র প্রতিক্রিয়া যখন আসছে, দুর্গাপুর কি বলছে? দুর্গাপুরের দিকেও যদি নজর রাখা যায়, কারণ যে করিডোরের ঘোষণা হয়েছে কিন্তু যেরকম ফ্রেট করিডোর রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল করিডোর রয়েছে, দুর্গাপুরে ইস্ট কোস্ট ইন্ডাস্ট্রিয়াল করিডোর। দুর্গাপুরবাসী খুশি, শুনি। আমরা দুর্গাপুরে বাসী এবং দুর্গাপুরকে কেন্দ্র করে যারা জীবিকা নির্বাহ করে, তাদের প্রত্যেকের জন্য আগামী দিনে একটা বিরাট কর্মসংস্থান এবং উন্নয়নের সুযোগ আসবে। নিঃসন্দেহে একটা ভালো খবর। সুতরাং পাওয়ারের অভাব নেই, জায়গার জন্য অভাব হয়তো নেই। তো যে সমস্ত রুগ্ন কারখানাগুলো, সেগুলোকে বাঁচিয়ে তুললে মনে হয় শিল্প করিডোর করার অর্থটা যুক্তিবহ। এটা আজকে যে ঘোষণা বাজেটে, সেটা যদি বাস্তবে রূপায়ণ হয়, তাহলে আমাদের জেলা এবং আমাদের দুর্গাপুর এবং রাজ্যের জন্য একটা বড় সুখবর বলে আমরা মনে করছি এবং তাতে প্রত্যেকেই আমরা উপকৃত হব। দিকে যেমন
বাজেট, এই বাজেট নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী রাজনৈতিক দল, তেমনি আপনারা ভুলে যাবেন না বাংলায় এসআইআরও চলছে। এই এসআইআর নিয়ে চাপ বাড়াতে দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দিল্লি যাওয়ার আগেই কিন্তু বাজেট ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়িয়ে গেছেন। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন, দিল্লি গেলেন বলা যেতে পারে, এবং সেখানে একগুচ্ছ কর্মসূচি মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার কিছুটা ইঙ্গিত দিয়ে গেছেন যে কি কি তার কর্মসূচি রয়েছে। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। প্রবীর, কি খবর? দেখুন, ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী কাল থেকে 4 তারিখ পর্যন্ত কার্যত দিল্লির বুকে তৃণমূল কংগ্রেস আন্দোলনে ঝাঁপাতে চলেছে, এমনটাই জানা যাচ্ছে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এই 3 দিনের আন্দোলন হতে চলেছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ যারা মৃত পরিবার, এই এসআইআর সেই পরিবার থাকবেন, যাদেরকে মৃত বলে দেখানো হয়েছে অথচ জীবিত তারা থাকবেন, এবং পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূলের সাংসদরাও এই আন্দোলনে আগামী 3-4 দিন থাকবে বলে জানা যাচ্ছে। আজকে দিল্লি রওনা হওয়ার আগে আবারও ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে বাংলার মানুষকে হেনস্থা করার প্রতিবাদে। এবং আমরা জানি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6টা চিঠি লিখেছেন নির্বাচন কমিশনারকে, সেখানে কোনো সুরাহা হয়নি, কোনো সদুত্তর আসেনি বলে অভিযোগ করছে বারবার তৃণমূল কংগ্রেস। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার বলতে শোনা গেছে যে দিল্লির বুকে আন্দোলন হবে। অবশেষে সেই দিল্লির বুকে আন্দোলন হতে চলেছে আগামীকাল থেকে, যার নেতৃত্ব দেবেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৈকত, ধন্যবাদ প্রবীর। কেশরী আবেশে মন যোগী হল রে, আনন্দে নেচে মন মাতোয়ারা হল রে। কেশরী আবেশে মন যোগী হল রে। প্রতি মুহূর্তে কেসরি উৎসব উদযাপন করুন। বিমল, বলো ভাষা। आप कट लो। नेक्स्ट कब मिलेगा हमारा चैंपियन? क्या पकड़ है? धाकड़ है, जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। मिल गया। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? বাজেটের খবর। আজ নভেম্বর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার সংসদে বাজেট পেশ করা হবে আজ। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব মহলেই চরম প্রত্যাশা। 5 রাজ্যে ভোটের আগে এই বাজেটে বড় চমক থাকতে পারে বলেই মত অর্থনীতিবিদদের। আর ইতিমধ্যে যে ছবি দেখছেন, ইতিমধ্যে অর্থমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাড়ি থেকে বেরিয়ে সংসদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সেই ছবি তুলে ধরছে জি 24 ঘন্টার পর্দায়। বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজাসুজি চলে যাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশ্যে। জি 24 ঘন্টার পর্দায় সেই ছবি। অর্থমন্ত্রকের দিকে যাচ্ছেন নির্মলা সীতারামন। বাজেট 2026 ঘিরে মধ্যবিত্ত থেকে শিল্পপতি, কৃষক থেকে শেয়ার বাজার সব দিকেই নজর। আম জনতা তাকিয়ে রয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দিকে। এসআইআর সংঘাতের আবহে আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ মুখ্যমন্ত্রী। গতকাল মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিও দপ্তরে বসেই বেআইনিভাবে ভোটার তালিকায় গড়বিল আশত কোনো উদ্দেশ্যে করা হচ্ছে। বিশাল সংখ্যক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত চলছে। চিঠিতে বিস্ফোরক অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগপত্রে ব্যাকডোর মেকানিজম বলে তো মুখ্যমন্ত্রী। ভোটের বছরে তৃণমূলকে বিঁধেছে কোন্দল কাটা।
পূর্ব বর্ধমানের ভাতারে বর্তমান এবং প্রাক্তন বিধায়কের দ্বন্দ্বে জেরবার স্থানীয় কর্মী সমর্থক। তৃণমূলের সভায় প্রাক্তন বিধায়ক বনমালী হাজরাকে আমন্ত্রণ না জানানো নিয়ে বিতর্কের সূত্রপাত। প্রতিবাদে পথে নামে বনমালী হাজরার অনুগামীরা। বিধায়ক মান গোবিন্দ অধিকারীকে নিশানা তৃণমূলের একাংশের। যদিও দ্বন্দ্ব নিয়ে মুখে কুল প্রাক্তন এবং বর্তমান বিধায়কের, পাল্টা শাসক দলকে বিঁধেছে বিজেপি। অবশেষে লিজ দেওয়া দলীয় কার্যালয় উদ্ধার করল সিপিএম। আর্থিক সংকটের জেরে ঘুষকারায় রবীন সেন ভবন ভাড়া দিয়েছিল বামেরা। মেয়াদ শেষের পরেও ঘাঁটি ঘিরে বসেছিল ব্যবসায়ী। বিষয়টি তাকে জানিয়েও সুরা হয়নি। অবশেষে মিছিল করে নিজেদের পার্টি অফিস দখল নেয় বামেরা। তৃণমূলকে বিধতে গিয়ে শাহের বাম নাম। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছাড়া কিছুই নেই। তৃণমূল থেকে কমিউনিস্টরা ভালো ছিল, বাংলাকে শেষ করে দিয়েছে তৃণমূল। 26শে পশ্চিমবঙ্গের জন্য পরিবর্তনের বছর। মমতা দিদির যাওয়ার সময় চলে এসেছে বলে শিলিগুড়িতে সপ্তমী সুর বিজেপির সেনাপতি অমিত শাহ। আনন্দপুর অগ্নিকাণ্ড নিয়ে আনন্দপুরে থেকে তোপ দাগলেন অমিত শাহ। অগ্নিকাণ্ড কোনো দুর্ঘটনা নয়, তৃণমূল সরকারের দুর্নীতির জেরেই এই অগ্নিকাণ্ড। কেন এখনো শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। বাজেট পেশে দিন দুঃসংবাদ। রান্নার গ্যাসের দাম প্রায় 50 টাকার উত্থান, 12-19 কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম আজ সকাল 6টা থেকে পশ্চিমবঙ্গে নতুন দাম কার্যকর। মুম্বাই বলিউডের প্রযোজক পরিচালক রোহিত শেট্টির বাড়ির সামনে শুটআউট, গুলি চালিয়ে চম্পট দুষ্কৃতীদের। দাবি রোহিত ঘনিষ্ঠে। আন্ডারওয়ার্ল্ড যোগ খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। মানুষ দান করে, অপাত্রে কেউ দান করে না। প্রকল্পের ঘোষণা বিভিন্ন সময় করা হয়, চিঠি দিয়ে রেলমন্ত্রী জানান প্রকল্প হবে, আপনাকেই চিঠি দিয়ে আপনাদের মধ্যে পত্রলাভের বিনিময় হয়েছে, কিন্তু ঘোষণা হয়, কাজ কি ফাইনালি হয়? কাজ তো হয়, আমাদের সরকারের সময় হয়, এটুকু আমি বলতে পারি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় উল্টো ঘটনা আপনাদেরকে উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যে এনেছি। 2011 সালে এখনো আপনারা ক্যামেরা নিয়ে গিয়ে আমার এলাকায় খোঁজ করতে পারেন যে সুকান্ত মজুমদার সত্যি বলছে না মিথ্যে কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন, ভোটে লড়ছিলেন। বালুরঘাট ইলি রেল প্রকল্পের যে এলাকা, সেই এলাকায় পাথর ফেলা হয়েছিল, ফিশফেল ফেলা হয়েছিল এবং লোকের মুখে মুখে প্রচার হয়েছিল যে বালুরঘাট ইলি রেল প্রকল্প হবে। মানুষ ভোটও দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন, ওখান থেকে বিধায়ক হিসেবে শঙ্কর চক্রবর্তী জিতেছিলেন। যেই ভোট পার হয়ে গেল আবার সমস্ত কিছু তুলে ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছিল। সেই রেল প্রকল্প এখন নরেন্দ্র মোদী সরকার করছে, সুকান্ত মজুমদার করছে। আমাদের মতো প্রান্তিক জায়গা থেকে, পশ্চিমবঙ্গের এত প্রান্তিক জায়গা, দক্ষিণ দিনাজপুর জেলা, বেঙ্গালুরু ট্রেন আছে আমাদের যাওয়ার, কলকাতা যাওয়ার ডেলি ট্রেন আছে, দিল্লির ডেলি ট্রেন আছে। আমরা কিন্তু ভাবতে পারিনি এটা আমাদের আমলে হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে 101খানা অমৃত ভারত স্টেশন দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য এতগুলো ট্রেন কোনো ভাবিনি আমরা। উত্তরবঙ্গে যতগুলো পেন্ডিং প্রজেক্ট ছিল, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্ট, সে উত্তর দিনাজপুর হোক, দক্ষিণ দিনাজপুর হোক, বা জলপাইগুড়ি হোক, বা কুচবিহার হোক, আলিপুরদুয়ার হোক, এমনকি কাথি তমলুক দক্ষিণবঙ্গের হোক, বা আমাদের বিষ্ণুপুরের সাংসদের এলাকার হোক, প্রত্যেকটি পেন্ডিং প্রজেক্টকে মাননীয় রেলমন্ত্রী ওপেন করেছেন, যেগুলো কেপ্ট ইন অ্যাবয়েন্স চলে গেছিল, অর্থাৎ যাদের ফাইলগুলো রেফ্রিজারেটরের মধ্যে ঢুকে গেছিল, সেখান থেকে বের করে নিয়ে এসে সেগুলোকে ডিপ ফ্রিজ করা হয়েছে আমাদের সরকারের আমলে। কিন্তু দাদা, আজকে বাজেট পেশের সঙ্গে সঙ্গে সেন্সেক্স এবং নিফটির ব্যাপক পতন হয়েছে, এটা তো একটা অন্যরকম। আমার মনে হচ্ছে এটা সাময়িক। অনেক সময় কি হয় যে চটকদার ঘোষণার ফলে স্বাভাবিকভাবে হয়তো বাজেট বেড়ে যায়, কিন্তু যখন এই ধরনের বাজেট, যে বাজেট দূরগামী, এই বাজেট হচ্ছে দূরগামী বাজেট হবে এবং এই বাজেটে যুব সমাজের কর্মসংস্থান কেন্দ্রিক বাজেট। এই বাজেটের যখন ইম্প্যাক্ট আসতে শুরু করবে, ধীরে ধীরে ইম্প্যাক্ট আসবে এবং সেই ইম্প্যাক্ট দীর্ঘস্থায়ী হবে বলে আমার মনে হয়।
আপনি বলছেন দাদা যে যুব সমাজ চাকরি পাবে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে মিশনলেস ভিশনলেস বাজেট এবং যুবকরা চাকরি পাবে কি করে, কৃষকদের জন্য কিছু নেই, কার্যত দিশাহীন বাজেট। দেখুন, প্রথম কথা হচ্ছে উনি ভেবেছিলেন হয়তো একটা বড় টাকা অ্যামাউন্ট পশ্চিমবঙ্গের জন্য অ্যালোটেড হবে আর ওখান থেকে উনি কাটমানি নেবেন, চুরি করবেন। সেই সুযোগ চলে যাওয়াতে ওনার আফসোস হচ্ছে। এই যে আমি কয়েকটি উল্লেখ করলাম যে বায়োফার্মাতে আমি বললাম যে সেমিকন্ডাক্টরে 40,000 টাকা, বায়োফার্মাতে 10,000 কোটি টাকার বাজেট দেওয়া হয়েছে। আচ্ছা, এর লাভ পশ্চিমবঙ্গ কেন নিতে পারবে না? বলুন না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং তার তৃণমূল কংগ্রেসের দলকে, বায়োফার্মার এই 10,000 কোটি টাকার প্রজেক্ট, সেই প্রজেক্টের লাভ কেন কেশরিয়া